আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকে কেন্দ্র করে সবসময় গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা 47তম বিসিএসকে কেন্দ্র করে আমাদের লাস্ট লেকচারটা দিব। এই লেকচারে আমরা ইংলিশ লিটারেচার, ইংলিশ গ্রামার এবং বাংলা গ্রামার নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আর সেই সাথে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে প্রিভিয়াস লেকচারগুলো ভালোভাবে পড়ে ফেলবেন। প্রিভিয়াস লেকচারে আমরা বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, সুশাসন, মূল্যবোধ, নৈতিকতা, ভূগোল, সায়েন্স, আইসিটি, বাংলা সাহিত্য এসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই লেকচারগুলি ভালোভাবে আপনারা পড়ে ফেলবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। 47তম বিসিএসের জন্য ইংলিশ লিটারেচারের মার্ক ডিস্ট্রিবিউশনটা এখানে দিয়ে দেওয়া হলো। ডিউরেশন অফ ইংলিশ লিটারেচার পিরিয়ড, এটা হলো 1 স্টার, কারণ এটা থেকে পরীক্ষাতে একটা প্রশ্ন চলে আসতে পারে, নাও আসতে পারে। এখন হচ্ছে এলিজাবেথান পিরিয়ড উইদাউট শেক্সপিয়ার, এটা 1 স্টার, এখান থেকে একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন সর্বোচ্চ আসতে পারে। এখন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, এটা হলো 5 স্টার, এটা থেকে কমপক্ষে 3টা আসবে, আবার 4টা পর্যন্ত প্রশ্ন আসতে পারে। আর আজকের লেকচারটা আমরা এই উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এটা হলো 2 স্টার, এটা থেকে 2টা বা 3টা প্রশ্ন আসবে। এরপর হলো রোমান্টিক পিরিয়ড, এটা হলো 5 স্টার, এটা থেকে 3টা তো আসবেই, 4টাও আসতে পারে। পরবর্তী লেকচারটা আমরা এই রোমান্টিক পিরিয়ড নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে আলোচনা করব। এবং সর্বশেষ ভিক্টোরিয়ান অ্যান্ড মডার্ন পিরিয়ড, এটা হলো 2 স্টার, এটা থেকে 2টা থেকে 3টা প্রশ্ন সর্বোচ্চ আসতে পারে। তাই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড, ঠিক আছে। প্রথমে হলো যুগ বিভাগগুলো সম্পর্কে আমরা জানবো ইংলিশ লিটারেচারের। ওল্ড ইংলিশ পিরিয়ড, যেটা 450 খ্রিস্টাব্দে শুরু হয় এবং 1066 খ্রিস্টাব্দে শেষ হয়। এরপর হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড, তারপর 1500 শতাব্দী পর্যন্ত চলে। তারপর শুরু হয় রেনেসাই, যেটা 1660 পর্যন্ত চলে। 1500 থেকে এটা গুরুত্বপূর্ণ, 1500 থেকে 1660 পর্যন্ত এটা চলে, রেনেসাই যুগ। তারপর হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, 1660 থেকে 1798 খ্রিস্টাব্দ পর্যন্ত চলে। তারপর শুরু হয় রোমান্টিক পিরিয়ড থাকে 34 বছর ধরে, 1798 থেকে 1832 পর্যন্ত চলে এই রোমান্টিক পিরিয়ড। তারপর হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, 1832 থেকে 1901 পর্যন্ত চলে। এবং তারপর মডার্ন পিরিয়ড 1901 থেকে 1939 পর্যন্ত চলে। এবং শেষে হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড, যেটা 1939 থেকে বর্তমান পর্যন্ত এখনও চলতেছে। এটা হলো পোস্ট মডার্ন পিরিয়ড। এখন এই যুগ বিভাগ থেকে 2টা কোশ্চেন অলরেডি প্রিভিয়াস বিসিএস পরীক্ষাতে আসছিল। জ্যাকোবিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার রেফার্স টু হোয়াট, তার মানে কত থেকে কত টাইমটাকে বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড। এটা হচ্ছে 1603 থেকে 1625 পর্যন্ত, এটাকে বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড। 1603 থেকে 1625 পর্যন্ত। তারপর হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড হিসেবে ইংলিশ লিটারেচার রেফার করা হয় কত সালকে? 1660 সালকে। এখন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সে কবে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন, এগুলো গুরুত্বপূর্ণ। তিনি 1564 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1616 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এটা এর আগে বিশেষ পরীক্ষাতেও আসছিল এবং অন্যান্য পরীক্ষাতেও এটা আসছিল। আচ্ছা, তাহলে প্রথম প্রশ্ন, প্রিভিয়াস বিসিএস কোশ্চেনের প্রথম প্রশ্ন হচ্ছে ওথেলো ইজ এ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট হোয়াট? অ্যাবাউট এ মুর। পরের প্রশ্ন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, ইজ এ ফেমাস ডায়ালগ ফ্রম হোয়াট? কোন ড্রামা থেকে এই ডায়ালগটা নেওয়া হয়েছে?
হ্যামলেট থেকে নেওয়া হয়েছিল। এরপর হচ্ছে শেক্সপিয়ার্স মেজার ফর মেজার ইজ এ সাকসেসফুল, কি এটা হলো একটা সাকসেসফুল ট্র্যাজি স্টোরি, ট্র্যাজি কমেডি। তারপর হচ্ছে ফ্রেলটি দাই নেম ইজ ওয়েমেন, এটা কার ডায়ালগ, কার ফেমাস ডায়ালগ? শেক্সপিয়ারের ফেমাস ডায়ালগ। তাহলে প্রথম চারটা মনে রাখতে হবে। ওথেলো ইজ এ শেক্সপিয়ার্স প্লে অ্যাবাউট এ মুর, টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন, এটা বলছে হ্যামলেট, হ্যামলেট থেকে নেওয়া হয়েছিল। মেজার ফর মেজার এটা এটা ট্রাজি কমেডি। আর ফেলটি দাই নেম ইজ উইমেন, এই ডায়ালগটা উইলিয়াম শেক্সপিয়ারের। এবার 5 নম্বর প্রশ্ন, হোয়াই দেন ইটস নান টু ইউ, ফর দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো। তাহলে এটা নেওয়া হয়েছে কোন ড্রামা থেকে? হ্যামলেট থেকে। ডেসডিমোনা ইজ দ্য ক্যারেক্টার অফ হুইচ প্লে? ওথেলো। হোয়াট কাইন্ড অফ প্লে ইজ জুলিয়াস সিজার? হিস্টোরিক্যাল। হোয়ার ইজ দ্য সেটিং অফ দ্য প্লে? হ্যামলেট। হ্যামলেটের কাহিনী হচ্ছে ডেনমার্কের কাহিনী। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি ইজ কোটেড ফ্রম শেক্সপিয়ার্স হোয়াট? অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট। এখন 10 নম্বর প্রশ্ন, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, দিস লাইন ইজ ফ্রম ম্যাকবেথ। ম্যাকবেথ থেকে এই লাইনটা নেওয়া হয়েছে। উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564, 1564-এ জন্মগ্রহণ করছে এবং 1616 সালে সে মৃত্যুবরণ করছিল। ক্যালিবান ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ফ্রম শেক্সপিয়ার্স হোয়াট? তাহলে শেক্সপিয়ারের কোন ড্রামার একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে এই ক্যালিবান? সেটা হচ্ছে দ্য টেম্পেস্ট। ওথেলো গেভ ডেসডিমোনা ড্যাশ অ্যাজ এ টোকেন অফ লাভ, কি দিয়েছিল? ওথেলো ডেসডিমোনাকে একটা হ্যান্ডকারচিপ দিয়েছিল। শেক্সপিয়ার কম্পোস্ট মাচ অফ হিজ প্লেস ইন হোয়াট সর্ট অফ ভার্স? এটা হলো আয়াম্বিক পেন্টামিটার। সে আয়াম্বিক পেন্টামিটারেই তার বেশিরভাগ প্লেগুলো লিখত। তারপর হচ্ছে 15 নম্বর, ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট, হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ হোয়াট? কোন দেশের সে প্রিন্স ছিল? হ্যামলেট ডেনমার্কের, ডেনমার্কের প্রিন্স ছিল। এরপর হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ এ শেক্সপিয়ারিয়ান প্লে অ্যাবাউট এ জিউ। তারপর শাইলক ইজ এ ক্যারেক্টার ইন দ্য প্লে, কোন প্লের ক্যারেক্টার এই শাইলক? দ্য মার্চেন্ট অফ ভেনিস, দ্য মার্চেন্ট অফ ভেনিস। তারপর হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ড্যাশ ইজ শেক্সপিয়ার্স লাস্ট প্লে? দ্য টেম্পেস্ট। তাই শেক্সপিয়ারের এই লাস্ট প্লেটাকে কিন্তু আবার সোয়ান সংও বলা হয়। সো সেক্ষেত্রে যদি বলা হয় শেক্সপিয়ারের শেষ কৃতি কী বা শেষ কাজ কী, তাহলে সেটাই হবে টেম্পেস্ট। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, হু সেড দিস? লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ এটা বলেছিলেন। তারপর এখন হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আমরা জানব। উইলিয়াম শেক্সপিয়ারের চারটা গুরুত্বপূর্ণ টাইটেল, কিং উইদাউট ক্রাউন, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, দ্য বার্ড অফ অ্যাভান, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট। কাকে কিং উইদাউট ক্রাউন বলা হয়? উইলিয়াম শেক্সপিয়ারকে। কাকে দ্য বার্ড অফ অ্যাভন বলা হয়? উইলিয়াম শেক্সপিয়ারকে। কে ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট? উইলিয়াম শেক্সপিয়ার। কে গ্রেটেস্ট ড্রামাটিস্ট? উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে গ্রেটেস্ট ড্রামাটিস্ট। তাহলে চারটা টাইটেল খুব গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে ট্র্যাজি প্লে, তার ট্র্যাজেডি প্লে আছে গুরুত্বপূর্ণ।
সেখান সেখান থেকে কয়টা গুরুত্বপূর্ণ দেওয়া হলো এবং সেগুলো ক্যারেক্টার সহ, কারণ পরীক্ষায় চলে আসে যে এই ক্যারেক্টারটা কোন প্লের। এখন হচ্ছে হ্যামলেট। হ্যামলেট এই ট্রাজি প্লে, এটার গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলি হচ্ছে হ্যামলেট, অফেলিয়া, হোরাশিও, ক্লাউডিয়াস, গার্ট্রুড। ঠিক আছে, পাঁচজনের নামই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। হ্যামলেট, অফেলিয়া, হোরাশিও, ক্লাউডিয়াস, গার্ট্রুড। তারপর হচ্ছে ওথেলো। ওথেলো এই ট্রাজি প্লের গুরুত্বপূর্ণ চারটা ক্যারেক্টার হচ্ছে ওথেলো, ডেসডিমোনা, ল্যাগো, ক্যাসিও। ওথেলো ডেসডিমোনাকে হ্যান্ডকারচিপ দিয়েছিল, এটাও কিন্তু এর আগের পরীক্ষায় আসছিল, বিশেষ পরীক্ষাতে। তাই ওথেলো, ডেসডিমোনা, ল্যাগো, ক্যাসিও। এবার হচ্ছে ম্যাকবেথ। ম্যাকবেথ থেকে গুরুত্বপূর্ণ তিনজন ক্যারেক্টার হচ্ছে ডানকাং, ম্যাকবেথ নিজে, আর হচ্ছে হুইচ। তিনটা হুইচ থাকে, সেই হুইচ। এবার হচ্ছে জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার, ব্রুটাস, অ্যান্থনি, পোর্শিয়া। তাহলে জুলিয়াস সিজার এই ট্রাজি প্লেতে যে গুরুত্বপূর্ণ চারটা ক্যারেক্টার আছে তারা হচ্ছে জুলিয়াস সিজার, ব্রুটাস, অ্যান্থনি, আর হচ্ছে পোর্শিয়া। এখন হচ্ছে অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা। অ্যান্টোনিয়ান ক্লিওপেট্রা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অক্টাভিয়াস সিজার, অ্যান্টনি, ক্লিওপেট্রা। এই তিনজন গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট। রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রোমিও জুলিয়েট তারাই, ফ্রায়ার লরেন্স, মার্কিউশিও। তারপর হচ্ছে কিং লিয়ার। কিং লিয়ারের গুরুত্বপূর্ণ চারটা ক্যারেক্টার হচ্ছে গনেরিল, রেগান, কর্ডেলিয়া, এডমুন্ড। গনেরিল, রেগান, কর্ডেলিয়া, এডমুন্ড, কিং লিয়ার। এখন হচ্ছে কমেডি। কমেডি অফ ইরর্স, এটা হলো যমজ দুই ভাইয়ের কাহিনী নিয়ে হচ্ছে এই কমেডি অফ ইরর্স এই প্লেটা। অ্যানাফোলাস অফ সাইরাকস, অ্যানাফোলাস অফ এফিউসাস। যমজ দুই ভাই, যমজ দুই বোন থাকে আবার এই কাহিনীতে। ড্রোমিও অফ সাইরাকস আর হলো ড্রোমিও অফ এফিউসাস। এরপর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইটে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো হচ্ছে অরল্যান্ডো, রোজালিন্ড, সিলিয়া, ডুক্সিনিয়র। অ্যাজ ইউ লাইক ইট এটা গুরুত্বপূর্ণ বেশি কমেডি অফ ইরর্সের থেকে, এখান থেকে আসতে পারে পরীক্ষাতে যে নিচের কোন ক্যারেক্টারটা অ্যাজ ইউ লাইক ইট এই প্লে থেকে নেওয়া হয়েছে। তাহলে অরল্যান্ডো, রোজালিন্ড, সিলিয়া, ডুক্সিনিয়র। তারপর হচ্ছে দ্য টেম্পেস্ট। এটা যেহেতু শেক্সপিয়ারের সর্বশেষ প্লে ছিল তাই এটা গুরুত্বপূর্ণ, এটা তিনটা ক্যারেক্টার গুরুত্বপূর্ণ। ক্যালিভান, এরিয়াল, মিরান্ডা। ক্যালিভান, এরিয়াল, মিরান্ডা। দ্য টেমিং অফ দ্য শ্রু, এটা গুরুত্বপূর্ণ তিনটা ক্যারেক্টার হচ্ছে ক্যাথারিন, বিয়াঙ্কা, ব্যাপটিস্টা। ক্যাথারিন, বিয়াঙ্কা, ব্যাপটিস্টা। দ্য ম্যারি ওয়াইফস অফ উইন্ডসোর, এখান থেকে গুরুত্বপূর্ণ তিনটা ক্যারেক্টার হচ্ছে মিস্ট্রেস ফোর্ড, মিস্ট্রেস পেজ, আর হচ্ছে স্যার হিউ ইভান্স। এবার হচ্ছে 12th নাইট, সেটা গুরুত্বপূর্ণ দুইটা ক্যারেক্টার হচ্ছে ভায়োলা আর হচ্ছে ওরসিনো। ভায়োলা আর হচ্ছে ওরসিনো। দ্য কমেডি অফ ইরর্স, অ্যাজ ইউ লাইক ইট, দ্য টেম্পেস্ট, আর হচ্ছে 12th নাইট। এগুলো হচ্ছে কমেডি তার শেক্সপিয়ারের। এখন হলো ট্রাজি কমেডি। গুরুত্বপূর্ণ দুইটা ট্রাজি কমেডি হচ্ছে দ্য মার্চেন্ট অফ ভেনিস, খুবই গুরুত্বপূর্ণ ট্রাজি কমেডি এটা, যেখানে তিনটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে অ্যান্টোনিও, শাইলক, পোর্শিয়া। অ্যান্টোনিও, শাইলক, পোর্শিয়া। তারপর হচ্ছে মেজার ফর মেজার। মেজার ফর মেজার এই ট্রাজি কমেডি, এটা গুরুত্বপূর্ণ
এটার গুরুত্বপূর্ণ দুইটা ক্যারেক্টার হচ্ছে ইসাবেলা আর হচ্ছে দ্য ডিউক। ইসাবেলা আর হচ্ছে দ্য ডিউক। তাহলে দ্য মার্চেন্ট অফ ভেনিস, এটার গুরুত্বপূর্ণ তিনটা ক্যারেক্টার হচ্ছে অ্যান্টোনিও, শাইলক, পর্শিয়া। মেজার ফর মেজার, এটার গুরুত্বপূর্ণ দুইটা ক্যারেক্টার হচ্ছে ইসাবেলা আর হচ্ছে দ্য ডিউক। এখন শেক্সপিয়ারের গুরুত্বপূর্ণ তিনটা পোয়েম হচ্ছে ভিনাস অ্যান্ড অ্যাডোনাইস, ভিনাস অ্যান্ড অ্যাডোনিস, আর হচ্ছে দ্য রেপ অফ লুক্রিস, দ্য রেপ অফ লুক্রিস, আর হচ্ছে দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টেল, দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টেল। তাহলে গুরুত্বপূর্ণ এই তিনটা পোয়েম হচ্ছে ভিনাস অ্যান্ড অ্যাডোনাইস, দ্য রেপ অফ লুক্রিস, আর হচ্ছে দ্য ফিনিক্স অ্যান্ড দ্য টার্টেল। এখন হচ্ছে তার ফেমাস অনেকগুলো কোট আছে, যেহেতু কোটেশন পরীক্ষা আসে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা অলরেডি প্রিভিয়াস বিসিএস পরীক্ষাতে আসছিল। এটা হলো হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। তারপর হচ্ছে হ্যামলেট থেকে গুরুত্বপূর্ণ আরও তিনটা এখানে দেওয়া হলো। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাশিও, দেন আর ড্রেমড অফ ইনার্স ফিলোসফি। ঠিক আছে, এটাও হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। ফ্রেয়ালিটি দাই নেম ইজ জয়ম্যান, এটাও হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। ব্রেভিটি ইজ দ্য সোল অফ হুইট, এটাও হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। এই চারটা খুব গুরুত্বপূর্ণ, এই চারটা কোট। টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আর এটা হচ্ছে 2 নম্বর হচ্ছে দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাশিও, দেন আর ড্রেমড অফ ইনার ফিলোসফি। ফ্রেয়ালিটি দাই নেম ইজ ওয়েমেন, ব্রেভিটি ইজ দ্য সোল অফ হুইট। আচ্ছা, এরপরে লাভ অল, ট্রাস্ট এ ফিউ, ডু রং টু নান, এটা নেওয়া হয়েছে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এই প্লে থেকে নেওয়া হয়েছে। গুড নাইট, পার্টিং ইজ সাচ সুইট সরো, এটা নেওয়া হয়েছে রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে। তারপর লাভ সট ইজ গুড বাট গিভেন আনসট ইজ বেটার, এটা নেওয়া হয়েছে 12th নাইট থেকে। বি নট অ্যাফ্রিড অফ গ্রেটনেস, সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস অ্যান্ড সাম হ্যাভ গ্রেটনেস থ্রাস্ট আপন দেম, এটা নেওয়া হয়েছে 12th নাইট থেকে এটাও। তারপর ম্যাকবেথ থেকে নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ যে দুইটা কোটেশন। ইফ ইউ ক্যান, আচ্ছা, if you can look into the seeds of time and say which grain will grow, এটা নেওয়া হয়েছে ম্যাকবেথ থেকে। আর এটা নেওয়া হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো। তারপর ইফ আই লুজ মাইন অনার আই লুজ মাই সেলফ, এটা নেওয়া হয়েছে অ্যান্থনিয়ান কিলোপেট্রা থেকে। হেল ইজ এমটি অ্যান্ড অল দ্য ডেভিলস আর হেয়ার, এটা খুবই একটা শক্তিশালী কোটেশন, এটা নেওয়া হয়েছে দ্য টেম্পেস্ট থেকে। হেল ইজ এমটি অ্যান্ড অল দ্য ডেভিলস আর হেয়ার, দ্য টেম্পেস্ট থেকে এটা নেওয়া হয়েছে। সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে। এটাও গুরুত্বপূর্ণ, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এটা নেওয়া হয়েছে অ্যাজ ইউ লাইক ইট থেকে। তারপর হচ্ছে এখন বিসিএস বোধে অন্যান্য বিভিন্ন পরীক্ষাতেও এই উইলিয়াম শেক্সপিয়ার থেকে প্রশ্ন আসছিল, সেগুলো এখানে একটু দেওয়া হলো। হোয়ার ওয়াজ শেক্সপিয়ার বর্ন, কোথায় তিনি জন্মগ্রহণ করেন? স্ট্র্যাটফোর্ডে জন্মগ্রহণ করেন, ইংল্যান্ডের স্ট্র্যাটফোর্ডে জন্মগ্রহণ করেন। হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, অলরেডি যে 4টা টাইটেল পড়ার কথা
বলা হয়েছে, সেখানে কিন্তু অলরেডি বলা হয়েছে যে কে ইংল্যান্ডের ন্যাশনাল পোয়েট, এটা পরীক্ষা আসতে পারে, এবং তিনি হচ্ছেন শেক্সপিয়ার। শেক্সপিয়ার রোট ব্রিলিয়ান্ট ওয়ার্ক, তিনি সব ব্রিলিয়ান্ট ড্রামা লিখেছিলেন। 4 নম্বর প্রশ্ন, হুইচ পিরিয়ড অফ ব্রিটিশ লিটারেচার ডাস শেক্সপিয়ার বিলং টু? এলিজাবেথান। এলিজাবেথান পিরিয়ডের সময় হচ্ছে এই উইলিয়াম শেক্সপিয়ার বিলং করে। 5 নম্বর প্রশ্ন, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ অ্যান ইংলিশ ড্রামাটিস্ট অ্যান্ড পোয়েট অফ ড্যাশ সেঞ্চুরি। কত সেঞ্চুরি ছিলেন তিনি? 16 সেঞ্চুরি ছিলেন, 16শো শতাব্দীর। উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ ফেমাস ওয়াট, তিনি হচ্ছেন ফেমাস ড্রামাটিস্ট। হু ইজ দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার? কাকে ফাদার বলা হয় মডার্ন ইংলিশ লিটারেচারের? শেক্সপিয়ারকে। করাপশন উইন্স নট মোর দেন অনেস্টি, এটা নেওয়া হয়েছে উইলিয়াম শেক্সপিয়ার থেকে। তাহলে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ উইলিয়াম শেক্সপিয়ার থেকে, এগুলো ভালোভাবে কয়েকবার পড়ে ফেলবেন। এই যে গুরুত্বপূর্ণ, এখানে ট্রাজি কমেডি আছে গুরুত্বপূর্ণ 2টা, তাদের ক্যারেক্টারগুলি। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ আছে এখানে কমেডি অফ ইরর, অ্যাজ ইউ লাইক ইট, দ্য টেম্পেস্ট, দ্য টেমিং অফ দ্য শ্রু, দ্য মেরি ওয়াইফস অফ উইন্ডসোর, 12th নাইট, এগুলো গুরুত্বপূর্ণ। তারপর সেই সাথে ট্রাজেডি প্লেগুলা, হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ, জুলিয়াস সিজার, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, রোমিও অ্যান্ড জুলিয়েট, কিং লিয়ার, এগুলিও গুরুত্বপূর্ণ। এবং সেই সাথে এই 4টা টাইটেল, কিং উইদাউট ক্রাউন, দ্য বার্ড অফ অ্যাভন, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট, আর সেই সাথে তার জন্মসাল মৃত্যুসালও গুরুত্বপূর্ণ। 1564 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং 1616 সালে তিনি মৃত্যুবরণ করেন। এবং আবার সেই প্রিভিয়াস বিসিএস কোশ্চেনগুলো ভালোভাবে পড়ে ফেলবেন, কারণ প্রিভিয়াস বিসিএস থেকে ইংলিশ লিটারেচারে 2-3টা প্রশ্ন চলে আসে হুবহু। হু রোট দ্য পোয়েম ওজামেন্ডিয়াস? পার্সিবিসি শেলি। অর্থাৎ পিবি শেলি ওজামেন্ডিয়াস এই পোয়েমটা লিখেছিলেন। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? হু রোট দিস? পার্সিবিসি শেলি, পিবি শেলি এই লাইনটা লিখেছিলেন তার পোয়েমের ভিতরে। হু ইজ দ্য পোয়েট অফ দ্য পোয়েম ওজামেন্ডিয়াস? পিবি শেলি। দ্য মোস্ট ফেমাস রোমান্টিক পোয়েট ইন ইংলিশ লিটারেচার ইজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সবচেয়ে বেশি ফেমাস রোমান্টিক কবিদের মধ্যে। হু ওয়াজ বোথ এ পোয়েট অ্যান্ড এ পেইন্টার? উইলিয়াম ব্লেক। পোয়েট এবং পেইন্টার দুটোই ছিলেন। হু রোট দ্য ফলোইং লাইন্স? অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড, এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই লাইনটা তার ড্যাফোডিলস কবিতার মধ্যে লিখেছিলেন। 7 নম্বর, ওহ লিফট মি অ্যাজ এ ওয়েভ, এ লিফ, এ ক্লাউড, আই ফল আপন দ্য থ্রোনস অফ লাইফ, আই ব্লিড। দ্য এক্সট্র্যাক্ট ইজ টেকেন ফ্রম পিবি শেলিস পোয়েম ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড। এই লাইনটা নেওয়া হয়েছে পিবি শেলির ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড এই পোয়েম থেকে। এখন 8 নম্বর প্রশ্ন, হোয়ার ডু দ্য ফলোইং লাইন্স অকার ইন? অ্যালোন অ্যালোন, অল অ্যালোন, অ্যালোন অন এ ওয়াইড ওয়াইড সি। এটা নেওয়া হয়েছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মেরিনার এই কবিতা থেকে। দ্য পোয়েম দ্য সলিটারি রিপার ইজ রিটেন বাই হু? কে লিখেছেন? দ্য সলিটারি রিপার এই কবিতাটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম অফ হু? তাহলে কার কবিতা থেকে নেওয়া হয়েছে এই লাইনটা? চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হু ইজ নোন অ্যাজ
দ্য পোয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার, সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হু রোট বায়োগ্রাফিয়া লিটারারিয়া এস.টি. কলেরেজি। স্যামুয়েল টেইলর কলেরেজি হচ্ছে এস.টি. কলেরেজির পূর্ণ নাম, এটা পরীক্ষায় আসতে পারে। এখন হচ্ছে 13 নম্বর, পিবি শেলিস অ্যাডোনাইস ইজ অ্যান এলেজি অন দ্য ডেথ অফ জন কিটস। জন কিটস ছিলেন পার্শ্ববেশী শেলির বন্ধু। তো যখন জন কিটস মারা যান তখন তার শোকে তিনি একটা এলেজি লিখেছিলেন, একটা শোকগাথা, শোকগীতি, সেটা হলো অ্যাডোনাইস। তাহলে অ্যাডোনাইস লিখেছেন পার্শ্ববেশী শেলি কার মৃত্যুতে? জন কিটসের মৃত্যুতে। এবং অ্যাডোনাইস এটা কি? এটা হচ্ছে একটা এলেজি, মানে শোকগীতি। এখন 14 নম্বর, হি প্রেড বেস্ট হু লাভড বেস্ট হু সেইড ইট এস.টি. কলেরেজি। এখন 15 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং রাইটার্স বিলং টু দ্য রোমান্টিক পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার এস.টি. কলেরেজি। অপশনে আর বাকি যারা ছিল তারা অন্যান্য পিরিয়ডের কবি ছিলেন, এস.টি. কলেরেজি শুধুমাত্র রোমান্টিক পিরিয়ডের কবি ছিলেন। হোয়ার আর দ্য সংস অফ স্প্রিং, আই হোয়ার আর দে, থিঙ্ক নট অফ দেম দো হ্যাস্ট দাই মিউজিক টু। হু রাইট দিস? জন কিটস। জন কিটস একটা পোয়েমের ভিতরে এই লাইনগুলো লিখেছিলেন। এখন আমরা বিস্তারিতভাবে রোমান্টিক যুগের বিভিন্ন গুরুত্বপূর্ণ কবিদের সম্পর্কে জানব। প্রথমে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তার টাইটেল হচ্ছে পোয়েট অফ নেচার। কাকে পোয়েট অফ নেচার বলা হয়? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। তার গুরুত্বপূর্ণ 10টা পোয়েম হচ্ছে মাইকেল, রিটেন ইন মার্চ, রেভলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, লুসি পোয়েমস, দ্য এক্সকারশন, রেইনবো, টিনটার্ন অ্যাবে, সলিটারি রিপার, দ্য ড্যাফোডিলস, সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্য ড্যাফোডিলস, ওড অন ইমর্টালিটি। তাহলে 10টা পোয়েম কী কী? মাইকেল, রিটেন ইন মার্চ, রেভলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, লুসি পোয়েমস, দ্য এক্সকারশন, রেইনবো, টিনটার্ন অ্যাবে, সলিটারি রিপার, দ্য ড্যাফোডিলস, ওড অন ইমর্টালিটি। তাহলে এগুলো মনে রাখার জন্য একটা ছন্দ এখানে দেওয়া হলো। মাইকেল 26শে মার্চ ইন্ডিপেন্ডেন্স ডেতে লুসিকে নিয়ে দ্য এক্সকারশন এবং রেইনবো মুভি দুটি দেখতে সে টিনটার্ন অ্যাবেতে গেল। মাইকেল পেশায় একজন সলিটারি রিপার ছিলেন। তিনি তার মেয়ে ড্যাফোডিলকে ইমর্টালিটি দিতে চেয়েছিলেন। তাহলে মাইকেল 26শে মার্চ। তাহলে মাইকেল দিয়ে আমাদের হয় হলো সরাসরি মাইকেল 26শে মার্চ, মার্চ দিয়ে হলো রিটেন ইন মার্চ। ইন্ডিপেন্ডেন্স ডেতে লুসিকে নিয়ে, তাহলে ইন্ডিপেন্ডেন্স, রেভলিউশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডেতে লুসিকে নিয়ে, লুসি পোয়েমস নিয়ে দ্য এক্সকারশন তো আছেই, অ্যান্ড রেইনবো, রেইনবো পোয়েমের নাম। দ্য এক্সকারশন অ্যান্ড রেইনবো মুভি দুটি দেখতে টিনটার্ন অ্যাবেতে গেলেন। মাইকেল পেশায় সলিটারি রিপার ছিলেন। তিনি তার মেয়ের ড্যাফোডিলকে ইমর্টালিটি অর্থাৎ ওড অন ইমর্টালিটি দিতে চেয়েছিলেন। এখন তার কিছু গুরুত্বপূর্ণ ড্রামা, দ্য বর্ডারার্স, বুক অফ পোয়েমস, তার যে পোয়েমগুলো লিখেছিলেন সেটার কাব্যগ্রন্থের নাম হচ্ছে লিরিক্যাল ব্যালেড। হু রোট লিরিক্যাল ব্যালেড? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পোয়েটিক অটোবায়োগ্রাফি তিনি লিখেছেন, সেটা হচ্ছে দ্য প্রিলুড। তাহলে এই তিনটা গুরুত্বপূর্ণ। তার গুরুত্বপূর্ণ ড্রামা হচ্ছে দ্য বর্ডারার্স, গুরুত্বপূর্ণ বুক অফ পোয়েম হচ্ছে লিরিক্যাল ব্যালেড, পোয়েটিক অটোবায়োগ্রাফি হচ্ছে দ্য প্রিলুড। অটোবায়োগ্রাফি আর বায়োগ্রাফির মধ্যে পার্থক্য আছে। কারো জীবন সম্পর্কে যদি অন্য কেউ লেখে তাহলে সেটা হয় বায়োগ্রাফি। কেউ যখন তার নিজের জীবন সম্পর্কে লেখে তখন সেটা হয় অটোবায়োগ্রাফি। আচ্ছা, এখন তাহলে গুরুত্বপূর্ণ কিছু কোটেশন। নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। নেচার নেভার ডিড বিট্রে
the heart that loved her. Child is the father of man. All at once I saw a crowd, a host of golden daffodils. তাহলে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ। নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। অল অ্যাট ওয়ান্স আই স এ ক্রাউড, এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। এখন হচ্ছে স্যামুয়েল টেইলর কলেরিজি, তার টাইটেল, গুরুত্বপূর্ণ টাইটেল হচ্ছে পোয়েট অফ সুপারন্যাচারালিজম, অতি প্রাকৃতবাদের কবি ছিলেন তিনি। পোয়েট অফ সুপারন্যাচারালিজম কাকে বলা হয় বা কার টাইটেল? স্যামুয়েল টেইলর কলেরিজিয়ের টাইটেল, এসটি কলেরিজিয়ের টাইটেল। তার গুরুত্বপূর্ণ চারটা কবিতা হচ্ছে কুবলা খান, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট ম্যারিনার, ক্রিস্টাবেল, ডিজেকশন অ্যান্ড ওড। কুবলা খান, দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, ক্রিস্টাবেল, আর এটা হচ্ছে ডিজেকশন অ্যান্ড ওড। তাহলে চারটা পোয়েম একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবেন। কুবলা খান পেশায় ছিলেন মেরিনার, সে ক্রিস্টাবেলকে ডিজেকশন করে দেয়। কুবলা খান পেশায় ছিলেন মেরিনার, মেরিনার মানে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, সে ক্রিস্টাবেলকে ডিজেকশন করে দেয়, ডিজেকশন অ্যান্ড ওড। তার গুরুত্বপূর্ণ বুক হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারারিয়া, বায়োগ্রাফিয়া লিটারারিয়া, এটা গুরুত্বপূর্ণ তার বুক। এবার তার ফেমাস কিছু কোটেশন হচ্ছে অ্যালোন অ্যালোন, অল অ্যালোন, অ্যালোন অন এ ওয়াইড ওয়াইড সি, ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, নর এনি ড্রপ টু ড্রিঙ্ক। এই দুইটা কোটেশনই নেওয়া হয়েছে দ্য রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার থেকে। এখন হচ্ছে জন কিটস, তার টাইটেল হচ্ছে পোয়েট অফ বিউটি। পোয়েট অফ বিউটি হলো জন কিটসের টাইটেল। তার গুরুত্বপূর্ণ পাঁচটা পোয়েম হচ্ছে ইসাবেলা, ওড টু এ নাইটেঙ্গেল, ওড টু অটাম, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, ওড টু ফ্যান্টাসি, ওড টু ফ্যান্সি। একটা হলো ইসাবেলা আর বাকি চারটা হলো ওড দিয়ে। ওড টু এ নাইটেঙ্গেল মানে পাখি, ওড টু অটাম, অটামকাল, ওড অন এ গ্রেসিয়ান আর্ন একটা পাত্র, ওড টু ফ্যান্সি। তাহলে এই পাঁচটা পোয়েম একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবেন। ইসাবেলা এর একটি নাইটেঙ্গেল পাখি ছিল, পাখিটি অটামকালে সবসময় গ্রেসিয়ান আর্ন নামক একটা ফ্যান্সি পাত্রের উপর বসে থাকত। ইসাবেলা এর একটা নাইটেঙ্গেল পাখি ছিল, পাখিটি অটামকালে সবসময় গ্রেসিয়ান আর্ন নামক একটি ফ্যান্সি পাত্রের উপর বসে থাকত। তার গুরুত্বপূর্ণ বুক হচ্ছে লামিয়া, তার গুরুত্বপূর্ণ বুক হচ্ছে লামিয়া। তার ফেমাস কোটেশন হচ্ছে হার্ড মেলোডিজ আর সুইট, বাট দোজ আনহার্ড আর সুইটার। হার্ড মেলোডিজ আর সুইট, বাট দোজ আনহার্ড আর সুইটার। এটা নেওয়া হয়েছে ওড অন এ গ্রেসিয়ান আর্ন থেকে। এখন হচ্ছে পার্সিবিসি শেলি। পার্সিবিসি শেলির গুরুত্বপূর্ণ পাঁচটা পোয়েম হচ্ছে ওজামেন্ডিয়াস, ওড টু এ স্কাইলার্ক, ওড টু ওয়েস্ট ওয়াইন্ড, দ্য ক্লাউড হোয়েন সফট ভয়েসেস ডাই। তাহলে ছন্দ, এই পাঁচটা পোয়েম যে ছন্দের মাধ্যমে মনে রাখতে পারবেন। ওজামেন্ডিয়াস এর একটা স্কাইলার্ক নামক পাখি ছিল। একদিন পাখিটা পশ্চিমের আকাশে, ওয়েস্ট ওয়াইন্ড, পশ্চিমের আকাশে মেঘ দেখতে দেখতে নরম সুরে গান গাইতে গাইতে মারা গেল। তাহলে হোয়েন সফট ভয়েসেস ডাই, নরম সুরে মারা গেল মেঘ দেখতে দেখতে। মেঘ দ্য ক্লাউড, পশ্চিমের আকাশে, ঠিক আছে। তারপর ওড টু এ স্কাইলার্ক, ওজামেন্ডিয়াস, ওজামেন্ডিয়াস, ওড টু এ স্কাইলার্ক, ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, দ্য ক্লাউড হোয়েন সফট ভয়েসেস ডাই। এখন তার গুরুত্বপূর্ণ বুক, তার গুরুত্বপূর্ণ তিনটা বুক হচ্ছে
প্রমিথিয়াস আনবাউন্ড, অ্যাডোনাইস, ইটস অ্যান এলেজি, জন কিটসের মৃত্যুর কারণে এটি লিখেছেন। দ্য রিভোল্ট অফ ইসলাম, প্রমিথিয়াস আনবাউন্ড, অ্যাডোনাইস, এটা একটা এলেজি, জন কিটসের মৃত্যুর কারণে তিনি লিখেছিলেন। দ্য রিভোল্ট অফ ইসলাম, তার গুরুত্বপূর্ণ 3টা কোটেশন হচ্ছে উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট। উই লুক বিফোর অ্যান্ড আফটার অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? My name is Ozymandias, king of king. My name is Ozymandias, king of king. এখন হচ্ছে লর্ড বাইরন, তার গুরুত্বপূর্ণ একটা এপিক হচ্ছে ডন জুয়ান। তার টাইটেল হচ্ছে রেবেল পোয়েট, তাকে বিদ্রোহী কবি বলা হইতো। তার রোমান্টিক যুগের বিদ্রোহী কবি কাকে বলা হয়? লর্ড বাইরনকে। তার গুরুত্বপূর্ণ এপিক হচ্ছে ডন জুয়ান। তার গুরুত্বপূর্ণ একটা পোয়েম হচ্ছে চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ। চাইল্ড হ্যারোল্ডস পিলগ্রিমেজ। এখন হচ্ছে জেন অস্টেন। জেন অস্টেনের গুরুত্বপূর্ণ 3টা নোবেল হচ্ছে এমা, প্রাইড অ্যান্ড প্রিজুডিস, আর হচ্ছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। এমা, প্রাইড অ্যান্ড প্রিজুডিস, আর হচ্ছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি। এই 3টা জেন অস্টেনের গুরুত্বপূর্ণ নোবেল। এখন হচ্ছে উইলিয়াম ব্ল্যাক, তার গুরুত্বপূর্ণ 2টা পোয়েম হচ্ছে মিল্টন এ পোয়েম, আর এটা হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্স। জন মিল্টনকে কেন্দ্র করে তিনি যে পোয়েমটা লিখেছেন সেটা হচ্ছে মিল্টন এ পোয়েম, আর এটা হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্স। তার বুকের নাম হচ্ছে মেরিজ অফ হেল অ্যান্ড হ্যাভেন। তার গুরুত্বপূর্ণ কোট হচ্ছে ইট ইজ ইজিয়ার টু ফরগিভ অ্যান এনিমি দেন টু ফরগিভ এ ফ্রেন্ড। তাহলে উইলিয়াম ব্লেকের গুরুত্বপূর্ণ যে বইটা সেটা হচ্ছে ম্যারিজ অফ হেল অ্যান্ড হেভেন, আর তার গুরুত্বপূর্ণ কোটেশন হচ্ছে ইট ইজ ইজিয়ার টু ফরগিভ অ্যান এনিমি দেন টু ফরগিভ এ ফ্রেন্ড। এখন বিগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্ন। ভারতপক্ষী বা ভরতপক্ষী ও সমীকরণের কবি কে? পার্সিবিসি শেলি, পিবি শেলি। পিবি শেলি is known as romantic poet. John Keats is known as what? Poet of sensuousness. Poet of sensuousness. Who is a revolutionary poet? পার্সিবিসি শেলি। Charles Lamb was an essayist. Keats belonged to which century? 19th century. Who wrote Prometheus Unbound? পিবি শেলি। কোন কবি যক্ষা রোগে মৃত্যুবরণ করেন? জন কিটস। Our sweetest songs are those that tell of saddest thoughts. A quotation from Shelley's what? মানে শেলির কোন পোয়েম থেকে নেওয়া এটা? Ode to a Skylark. Our sweetest songs are those that tell of saddest thought. এটা নেওয়া হয়েছে ওড টু এ স্কাইলার এই পোয়েম থেকে। A famous English poet who was professionally known as a man of medicine. তিনি হচ্ছেন জন কিটস। জন কিটস তার জীবনের শুরুতে মেডিসিন নিয়ে পড়াশোনা করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি কবিতা লেখার প্রতি মনোযোগ দেন তার এই মেডিকেল পেশা ছেড়ে দিয়ে, ডাক্তারি পেশা ছেড়ে দিয়ে। হু রোট ওড অন মেলানচোলি অ্যান্ড এ থিং অফ বিউটি? জন কিটস। ক্লাসিক্যাল পিরিয়ড, সর্বপ্রথম আমরা নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে প্রিভিয়াস বিসিএসে যে সকল প্রশ্নগুলো আসছিল সেগুলো আমরা একবার দেখব। হু ইজ নট এ ভিক্টোরিয়ান পোয়েট? আলেকজান্ডার পোপ। তিনি ভিক্টোরিয়ান পোয়েট ছিল না, ভিক্টোরিয়ান যুগের। The most famous satirist in English literature is
কে ছিল? জোনাথন সুইফট। বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। হু রোট দিস? জন মিল্টন। প্যারাডাইস লস্ট অ্যাটেম্পটেড টু হোয়াট? জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। আলেকজান্ডার পোপস এসে অন ম্যান ইজ এ হোয়াট পোয়েম? আলেকজান্ডার পোপ একটা পোয়েম লিখেছেন, সেটা হচ্ছে এসে অন ম্যান। দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ ইজ এ হোয়াট? এটা হচ্ছে একটা মক হিরোইক পোয়েম। এজন্য আলেকজান্ডার পোপকে মক হিরোইক পোয়েট বলা হয়, কারণ তিনি দ্য রেপ অফ দ্য লক এই পোয়েমটা লিখেছিলেন এজন্য। তাহলে 6টা বিসিএসের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। ফেমাস স্যাটারিস্ট হলো জোনাথন সুইফট। বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হ্যাভেন, এটা বলেছেন জন মিল্টন। প্যারাডাইস লস্ট, এটা মানে কি, এটা কিসের উপর ভিত্তি করে লেখা হয়েছে? যে জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। আলেকজান্ডার পোপস এসে অন ম্যান হচ্ছে একটা পোয়েম, এবং রেপ অফ দ্য লক এটা হচ্ছে আলেকজান্ডার পোপের একটা মক হিরোইক পোয়েম। তাহলে প্রথমে হচ্ছে এখন জন মিল্টন। তার টাইটেল হচ্ছে এ গ্রেট মাস্টার অফ ভার্স ইন দ্য পুরিতান পিরিয়ড। কাকে গ্রেট মাস্টার অফ ভার্স ইন দ্য পুরিতান পিরিয়ড বলা হয়? জন মিল্টনকে। তার ফেমাস 2টা এপিক হচ্ছে প্যারাডাইস লস্ট আর এটা হচ্ছে প্যারাডাইস রিগেইনড। প্যারাডাইস লস্ট এটার থিম হচ্ছে টু জাস্টিফাই দ্য ওয়ে অফ গড টু ম্যান। তার গুরুত্বপূর্ণ 2টা প্রোস হচ্ছে এরিওপ্যাগিটিকা আর এটা হচ্ছে অফ এডুকেশন। এরিওপ্যাগিটিকা আর এটা হচ্ছে অফ এডুকেশন। তার গুরুত্বপূর্ণ 2টা এলেজি হচ্ছে, মানে শোকগীতি হচ্ছে লাইসিদাস আর হচ্ছে সং অন শেক্সপিয়ার। পোয়েটিক ড্রামা, তার গুরুত্বপূর্ণ 2টা পোয়েটিক ড্রামা হচ্ছে স্যামসন অ্যাগোনিস্টেস আর এটা হলো কোমোস। স্যামসন অ্যাগোনিস্টেস আর এটা হচ্ছে কোমোস। তার গুরুত্বপূর্ণ 2টা সনেট হচ্ছে অন দ্য লেট ম্যাসাকার আর হচ্ছে অন দ্য ব্লাইন্ডনেস। অন দ্য লেট ম্যাসাকার আর এটা হচ্ছে অন দ্য ব্লাইন্ডনেস। এই কবি অন্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি অন্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু তিনি তার ওই এপিক 2টা লিখেছেন, প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইনড। তার ফেমাস 2টা কোট হচ্ছে ডেথ ইজ দ্য গোল্ডেন কি দ্যাট ওপেন্স দ্য প্লেস অফ ইটার্নিটি, আর এটা হচ্ছে ইট ইজ বেটার রেইন ইন হেল দেন টু সার্ভ ইন হেভেন। এখন হচ্ছে আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপকে মক হিরোইক পোয়েট বলা হয়। তার ফেমাস একটা পোয়েম হচ্ছে অ্যান এসে অন ম্যান। অ্যান এসে অন ম্যান। তার ফেমাস একটা এপিক হচ্ছে দ্য রেপ অফ দ্য লক। দ্য রেপ অফ দ্য লক, এটার জন্যই কিন্তু তাকে মূলত মক হিরোইক পোয়েট বলা হয়। তার ফেমাস 4টি কোট হচ্ছে ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, টু আর ইজ হিউম্যান টু ফরগিভ ইজ ডিভাইন, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অ্যান অনেস্ট ম্যান ইজ দ্য নোবেলেস্ট ওয়ার্ক অফ গড। তাহলে তার এই 4টা কোট খুবই গুরুত্বপূর্ণ। ফুলস রাশ ইন হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, টু আর ইজ হিউম্যান টু ফরগিভ ইজ ডিভাইন, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অ্যান অনেস্ট ম্যান ইজ দ্য নোবেলেস্ট ওয়ার্ক অফ গড। এখন হচ্ছে জোনাথন সুইফট। তার টাইটেল হচ্ছে দ্য গ্রেটেস্ট স্যাটারিস্ট। তার বিখ্যাত 5টি নোবেল হচ্ছে এ টেল অফ টাব, এ মডেস্ট প্রপোজাল, দ্য ব্যাটল অফ বুকস, আর এটা হচ্ছে গালিভার্স ট্রাভেল। অনেক পরীক্ষাতে আসছে যে গালিভার্স ট্রাভেল কে লিখেছেন, সেটা হচ্ছে জোনাথন সুইফট। এবং সেই বইটা 4 ভাগে লেখা হয়েছিল। গালিভার্স ট্রাভেলের পর তার গুরুত্বপূর্ণ নোভেল হচ্ছে এ মডেস্ট প্রপোজাল, এবং তারপর হচ্ছে এ টেল অফ টাব, এবং শেষে হচ্ছে
দ্য ব্যাটেল অফ বুকস। এখন হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। প্রথমে আমরা ভিক্টোরিয়ান পিরিয়ডের প্রিভিয়াস বিশেষ প্রশ্নগুলো দেখব। রবার্ট ব্রাউনিং ওয়াজ এ ড্যাশ পোয়েট, ভিক্টোরিয়ান পোয়েট। তিনি ভিক্টোরিয়ান যুগের একজন কবি ছিলেন, রবার্ট ব্রাউনিং। ডেভিড কপারফিল্ড ইজ এ ড্যাশ নোবেল, এটা ভিক্টোরিয়ান যুগের নোবেল, ডেভিড কপারফিল্ড। দ্য ওল্ড অর্ডার চেঞ্জড, এল্ডিং প্লেস টু নিউ। দিস লাইন ইজ এক্সট্রাক্টেড ফ্রম টেনিসনস পোয়েম মর্টে দি আর্থার। মর্টে ডি আর্থার। London town is found a living being in the works of what? Charles Dickens. ডেভিড কপারফিল্ড এটাও কিন্তু লিখেছেন চার্লস ডিকেন্স। Made weak by time and fate, but strong in will to strive, to seek, to find and not to yield, is taken from the poem written by whom? Alfred Tennyson. Lady Chatterley Lover was written by the author of The Rainbow. অর্থাৎ যিনি দ্য লেডি চ্যাটারসলিস লাভার এটা লিখেছেন তিনি দ্য রেইনবোটাও লিখেছেন। পিপ ইজ দ্য প্রোটাগনিস্ট ইন চার্লস ডিকেন্স নোবেল। কি সেটা কি ছিল? কোন নোবেলের, চার্লস ডিকেন্সের কোন নোবেলের একটা প্রোটাগনিস্টের ক্যারেক্টারের নাম ছিল পিপ? সেই নোবেলের নাম হচ্ছে গ্রেট এক্সপেকটেশন। উলসিস ইজ এ পোয়েম রিটেন বাই আলফ্রেড টেনিসন। আলফ্রেড টেনিসন একটা পোয়েম লিখেছিলেন, সেটার নাম হচ্ছে ইউলিসিস। তাহলে প্রথমে হচ্ছে আমরা এখন লর্ড আলফ্রেড টেনিসন সম্পর্কে জানব। তিনি গুরুত্বপূর্ণ অনেকগুলো পোয়েম লিখেছেন, ফেমাস। তার ফেমাস 6টা পোয়েম হচ্ছে ইনোনি, লোটাস ইটার, মর্টে ডি আর্থার, লক্সলি হল, টিথোনাস, ইউলিসিস। তাহলে তার 6টা পোয়েম কী কী? ইনোনি, লোটাস ইটার, মর্টে ডি আর্থার, লক্সলি হল, টিথোনাস আর হচ্ছে ইউলিসিস। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ইউলিসিস এবং সেই সাথে মর্টে ডি আর্থার। এখন এই 6টা পোয়েম ছন্দের মাধ্যমে আপনারা মনে রাখতে পারেন। টেনিসন একদিন ইনোনি বিচে গিয়ে এটি লোটাস ফুল খাচ্ছিল এবং লেখক মর্টে ডি আর্থার এর লক্সলি হল ও টিথোনাস বই দুটি পড়তেছিল। এমন সময় তার ইউলিসিস কবিতাটা লেখার ধারণা আসলো। তাহলে লর্ড আলফ্রেড টেনিসন একদিন ইনোনি বিচে গিয়ে, ইনোনি এই একটা পোয়েম, এটা লোটাস ফুল খাচ্ছিল, লোটাস ইটার, এবং লেখক মর্টে ডি আর্থার এটা একটা পোয়েম, অ্যান্ড লক্সলি হল এটাও একটা পোয়েম, এবং টিথোনাস এটাও একটা পোয়েম। এই বই দুটি পড়তেছিল, এমন সময় তার ইউলিসিস কবিতাটি লেখার ধারণা আসলো। তার ফেমাস 3টা কমেডি হচ্ছে কুইন ম্যারি, হ্যারোল্ড, দ্য ফ্যালকন। কুইন ম্যারি, হ্যারোল্ড, দ্য ফ্যালকন, এই 3টা মনে রাখার একটা ছন্দ আছে। পরের দিন সে কুইন ম্যারিকে নিয়ে দ্য ফ্যালকন মুভিটা দেখার জন্য হ্যারোল্ড নামক এক সিনেমা হলে যায়। তাহলে পরের দিন সে কুইন ম্যারিকে নিয়ে দ্য ফ্যালকন মুভিটা দেখার জন্য হ্যারোল্ড নামক এক সিনেমা হলে যায়। তার গুরুত্বপূর্ণ 2টা কোট হচ্ছে মোর থিংস আর রথ বাই প্রেয়ার দ্যান দিস ওয়ার্ল্ড ড্রিমস অফ। ফেইথ ইজ বিলিভিং হোয়াট উই ক্যান নট প্রুভ। ফেইথ ইজ বিলিভিং হোয়াট উই ক্যান নট প্রুভ। চার্লস ডিকেন্স তিনি নোবেলের জন্য বিখ্যাত। তার বিখ্যাত একটা নোবেল হচ্ছে অলিভার টুইস্ট। এই নোবেলের কাহিনীটা মেনলি লন্ডনের অনাথ আশ্রম ও অপরাধ জগতের কাহিনী নিয়ে লেখা হয়েছে। দরিদ্র ও অনাথ শিশুদের দুর্দশা চিত্র এই নোবেলে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে অলিভার টুইস্ট। তার আরেকটা গুরুত্বপূর্ণ নোবেল হচ্ছে নিকেলবাই। এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অমানবিক দিকগুলা এখানে উন্মোচিত হয়েছে। তার খুব ফেমাস একটা উপন্যাস হচ্ছে ডেভিড কপারফিল্ড। এটা তার আত্মজীবনীমূলক উপন্যাস, যেখানে শৈশবের অভিজ্ঞতা ফুটে উঠেছে তার। এরপর হচ্ছে ব্লিক হাউস,
এটা ইংল্যান্ডের আদালত ব্যবস্থার জটিলতা ও অন্যায়ের সমালোচনা তিনি করেছেন এই নোভেলে, ব্লিক হাউস। তারপর তার গুরুত্বপূর্ণ আরেকটা নোবেল হচ্ছে হার্ড টাইমস। এটা 1854 সালে প্রকাশিত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ছিল শিল্প বিপ্লব, উত্তর সমাজের যান্ত্রিকতা ও শ্রমিকদের কষ্টের চিত্র এইখানে ফুটে উঠেছিল। এ টেল অফ টু সিটিস, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা ছিল ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটে লেখা ঐতিহাসিক একটা উপন্যাস। তার আরেকটা উপন্যাস, গুরুত্বপূর্ণ উপন্যাস হচ্ছে গ্রেট এক্সপেকটেশন। এটা সামাজিক উত্থান পতনের কাহিনী, যা তার অন্যতম শ্রেষ্ঠ একটা উপন্যাস। তার আরেকটা নোবেল হচ্ছে আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড। ভিক্টোরিয়ান সমাজের লোভ ও অর্থকেন্দ্রিকতা নিয়ে লেখা তার এই উপন্যাসটি। তাহলে এই চার্লস ডিকেন্সের স্টার চিহ্নিত এই 5টা নোবেল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ: অলিভার টুইস্ট, ডেভিড কপারফিল্ড, হার্ড টাইমস, এ টেল অফ টু সিটিস, আর এটা হচ্ছে গ্রেট এক্সপেকটেশন। তাহলে চার্লস ডিকেন্স ওয়াজ দ্য গ্রেটেস্ট নোবেলিস্ট ইন দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। এখন হচ্ছে থমাস হার্ডি, তার টাইটেল হচ্ছে পেসিমিস্টিক নোবেলিস্ট। পেসিমিস্টিক নোবেলিস্ট। তার ফেমাস কিছু নোবেল হচ্ছে ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, দ্য নেটিভ অফ দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, এটা খুব গুরুত্বপূর্ণ, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, প্রেম ও নিয়তির সংঘর্ষ, প্রাকৃতিক পরিবেশের গভীর বর্ণনা এই নোবেলে দেয়া আছে। দ্য মেয়র অফ ক্যাস্টারব্রিজ, টেস অফ দ্য ডি উরভারভিলস, নির্দোষ এক গ্রামের মেয়ে টেসের জীবনের করুণ কাহিনী, সামাজিক অবিচার ও নিয়তির নির্মমতা এখানে তুলে ধরা হয়েছে। তার আরেকটা গুরুত্বপূর্ণ নোবেল হচ্ছে জুড দ্য অবস্কিওর, সমাজের কঠোর শ্রেণীবিভাগ ও বিবাহ সংক্রান্ত কপটতার বিরুদ্ধে বিদ্রোহী একটা উপন্যাস। তাহলে থমাস হার্ডির এই 3টে উপন্যাস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ: দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, টেস অফ দ্য ডি উরভারভিলস, জুড দ্য অবস্কিওর। এখন এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ডে আমরা সর্বপ্রথম ক্রিস্টোফার মার্লো সম্পর্কে জানব। ক্রিস্টোফার মার্লোর এর টাইটেল হচ্ছে ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি। তার বিখ্যাত কিছু ট্র্যাজেডি আছে। তৈমুর লং দ্য গ্রেট, মধ্য এশিয়ার বিজেতা তৈমুর লংয়ের জীবনী অবলম্বনে লেখা হয়েছে এটা। মানুষের অদম্য ইচ্ছাকাঙ্ক্ষা ও ক্ষমতার লোভকে কেন্দ্র করে এই ট্র্যাজেডিটা লেখা হয়েছে। তারপরে তার আরেকটা গুরুত্বপূর্ণ ট্র্যাজেডি হচ্ছে ডক্টর ফস্টাস। এটা তার সবচেয়ে বিখ্যাত একটা নাটক। ডক্টর ফস্টাস জ্ঞান ও ক্ষমতার লোভে শয়তান মেফিস্টোফিলিসের সাথে চুক্তি করে। এটি মানব লোভ ও আত্মার পতনের ট্র্যাজেডি। তার আরেকটা গুরুত্বপূর্ণ নাটক হচ্ছে দ্য জিউ অফ মাল্টা। এটা সবচেয়ে বেশি ফেমাসের দিক থেকে 1 নম্বরে থাকবে দ্য জিউ অফ মাল্টা, তারপর থাকবে ডক্টর ফস্টাস, তারপর থাকবে তৈমুর লং দ্য গ্রেট। এগুলো বাদেও তিনি আরও গুরুত্বপূর্ণ আরও 2টা ট্র্যাজেডি লিখেছেন, এডওয়ার্ড টু, আর এটা হচ্ছে ডিডো কুইন অফ কার্থেজ। তাহলে দ্য জিউ অফ মাল্টা, এইটাতে তিনি এক ধনী ইহুদির প্রতিশোধ ও লোভের কাহিনী উল্লেখ করেছেন। এটাকে কেন্দ্র করেই তিনি এই কাহিনীটা লিখেছেন। এডওয়ার্ড টু, এটা হচ্ছে ইংল্যান্ডের রাজা এডওয়ার্ড দ্বিতীয়ের পতনের কাহিনী। রাজনীতির নিষ্ঠুরতা ও ব্যক্তিগত দুর্বলতা তুলে ধরা হয়েছে এই কাহিনীতে। আর লাস্টে হচ্ছে ডিডো কুইন অফ কার্থেজ, এটাও তার একটা গুরুত্বপূর্ণ ট্র্যাজেডি। এরপর তার গুরুত্বপূর্ণ একটা লিরিক্স হচ্ছে হিরো অ্যান্ড ল্যান্ডার। ব্ল্যাঙ্ক ভার্স, ছন্দহীন 5 মাত্রিক ছন্দ, ইংরেজি নাটকে তিনি এটার প্রবর্তক। তার বিখ্যাত প্রেমের কবিতা হচ্ছে দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ, যা পরবর্তী অনেক কবিকে প্রভাবিত করেছে। তার এই প্রেমের কবিতাটা, এটাও খুব গুরুত্বপূর্ণ। দ্য প্যাশনেট শেফার্ড টু হিজ লাভ। Which of the following writers belong to the
এলিজাবেথান পিরিয়ড, ক্রিস্টোফার মার্লো। ফ্রান্সিস বেকন ছিলেন ইংরেজি প্রবন্ধ সাহিত্যের জনক, ফাদার অফ ইংলিশ এসে। তিনি এম্পিরিসিজম, প্রায়োগিক জ্ঞানের প্রবক্তা ছিলেন। তার তিনটা বিখ্যাত দার্শনিক আছে। নভাম অর্গানাম, এটা বৈজ্ঞানিক অনুসন্ধানের নতুন পদ্ধতি বর্ণনা করেছেন তিনি এটাতে। আর এটা হচ্ছে দ্য অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং, জ্ঞানের বিকাশ নিয়ে আলোচনা করেছেন। আর এটা হচ্ছে নিউ অ্যাটলান্টিস, বৈজ্ঞানিক সমাজের কল্পকাহিনী নিয়ে তিনি এটাতে আলোচনা করেছেন। তার বিখ্যাত অনেকগুলো কোটেশন আছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা কোটেশন দেওয়া হলো। প্রথম কোটেশন হলো রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোটেশন তার। রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস। এরপর হচ্ছে ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ। ইট ইজ ইম্পসিবল টু লাভ অ্যান্ড বি ওয়াইজ। তারপর হচ্ছে নলেজ ইজ পাওয়ার, জ্ঞানী শক্তি। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ কোটেশন হচ্ছে রিডিং মেকেথ এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। পড়াশোনা মানুষকে পরিপূর্ণ করে, আলোচনা মানুষকে প্রস্তুত করে, আর লেখালেখি মানুষকে নির্ভুল করে। রিডিং মেকেথ এ ফুল ম্যান, কনফারেন্স এ রেডি ম্যান, অ্যান্ড রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান। তারপর হিস্টোরিজ মেক মেন ওয়াইজ, poets witty, mathematics subtle, natural philosophy deep, moral grave, logic and rhetoric able to contend. ইতিহাস মানুষকে জ্ঞানী করে, কবিতা বুদ্ধিদীপ্ত করে, গণিত সূক্ষ্ম করে, প্রাকৃতিক দর্শন গভীর করে, নৈতিকতা গম্ভীর করে, আর যুক্তি ও তর্কে পারদর্শী করে। Some books are to be tested, others to be swallowed, and some few to be chewed and digested. Hope is a good breakfast, but it is a bad supper. A false friend is more dangerous than an open enemy. Power will intoxicate the best hearts as wine the strongest heads. এখন হচ্ছে থমাস ওয়াট, তার টাইটেল হচ্ছে ফাদার অফ ইংলিশ সনেট। এখন মডার্ন এবং পোস্ট মডার্ন পিরিয়ড। প্রথমে হলো প্রিভিয়াস বিসিএস কোশ্চেন, এরপরে হচ্ছে ডিটেলস আলোচনা হবে। Who is not a modern poet? জন কিটস রোমান্টিক পিরিয়ডের একজন পোয়েট, তিনি মডার্ন পোয়েট নয়। ও হেনরি ওয়াজ ফ্রম হোয়ার? আমেরিকা। এ প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই ইয়ম ফস্টার। রাইডার্স টু দ্য সি ইজ এ ওয়ান অ্যাক্ট প্লে। Who wrote the novel Tom Jones? Henry Fielding. Francis Bacon is an illustrious essayist. Adela Quested and Mrs. Moore are characters from the novel A Passage to India. Who is not a romantic poet? T.S. Eliot. তিনি আধুনিক যুগের কবি। Who is the author of the first scientific romance, The Time Machine? H.G. Wells. The play The Birthday Party is written by Harold Pinter. Gerontion is a poem by T.S. Eliot. The Sun Also Rises is a novel written by Ernest Hemingway. Which of the following is not an American poet? W.B. Yeats. Which of the following novels was written by George Orwell? 1984. এটা ছাড়াও তিনি অ্যানিমাল ফার্ম লিখেছেন।
all changed utterly, a terrible beauty is born. This line is from Easter 1916. W.B. Yeats লিখেছেন। Murder in the Cathedral was written by T.S. Eliot. The story of Moby Dick centers on a whale. Who wrote the short story The Ant and the Grasshopper? William Somerset Maugham. Gitanjali of Rabindranath Tagore was translated by W.B. Yeats. Actually, introduction লিখেছিলেন W.B. Yeats. Who of the following writers was not a novelist? W.B. Yeats. Who is not an Irish writer? D.H. Lawrence. Who is the author of Jane Eyre? Charlotte Bronte. Which of the following novels is not written by an English writer? 100 Years of Solitude. Who wrote the play The Way of the World? William Congreve. No Second Troy. এটা কি? এটা হচ্ছে একটা পোয়েম। Who is the author of the novel The God of Small Things? অরুন্ধতী রয়। Moby Dick is a poem was written by Herman Melville. The poem The Love Song of J. Alfred Prufrock is written by T.S. Eliot. The character Alfred Doolittle is taken from Shaw's play titled Pygmalion. Ulysses is a novel written by James Joyce. তাহলে ইউলিসিস নামে একটা নোভেল লিখেছেন জেমস জয়েস। এখন বিস্তারিত আলোচনা মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড সম্পর্কে। সর্বপ্রথম হচ্ছে H.G. ওয়েলস। H.G. ওয়েলস তিনি বিখ্যাত হচ্ছে সায়েন্স ফিকশনের জন্য, সায়েন্স ফিকশন জনরার জন্য। এজন্য তাকে ফাদার অফ সায়েন্স ফিকশন বলা হয়। না, H.G. ওয়েলসকে না, জুলস ভার্নকে বলা হয় ফাদার অফ সায়েন্স ফিকশন। আর H.G. ওয়েলসের বিখ্যাত দুইটা সায়েন্স ফিকশন হচ্ছে দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান। দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান। এখন হচ্ছে জুলস ভার্ন, তাকে ফাদার অফ সায়েন্স ফিকশন বলা হয়। তার গুরুত্বপূর্ণ তিনটা সায়েন্স ফিকশন হচ্ছে 20,000 Leagues Under the Sea, Around the World in 80 Days, Journey to the Center of the Earth. ও হেনরি তিনি হচ্ছেন আমেরিকান শর্ট স্টোরি রাইটার। তার গুরুত্বপূর্ণ দুইটা শর্ট স্টোরি হচ্ছে হার্ট অফ দ্য ওয়েস্ট, দ্য গিফট অফ দ্য ম্যাজাই। দ্য গিফট অফ দ্য ম্যাজাই। এবার হচ্ছে জি.বি. শ, জর্জ বার্নার্ড শ। তিনি ফেমাস হচ্ছে প্লেসের জন্য, অর্থাৎ নাটকের জন্য। তার গুরুত্বপূর্ণ 5টা নাটক হচ্ছে ক্যান্ডিডা, সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, কিন্তু সিজার অ্যান্ড ক্লিওপেট্রা লিখেছেন জি.বি. শ। তার সবচেয়ে ফেমাস আরেকটা প্লে হচ্ছে পিগমেলিয়ন, ম্যান অ্যান্ড সুপারম্যান, আর্মস অ্যান্ড দ্য ম্যান। এই 5টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কোনোটা পরীক্ষায় চলে আসতে পারে। তার গুরুত্বপূর্ণ কোটেশন হচ্ছে লাইফ ইজন্ট অ্যাবাউট ফাইন্ডিং ইউর সেলফ, লাইফ ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ইউর সেলফ। লাইফ ইজন্ট অ্যাবাউট ফাইন্ডিং ইউর সেলফ, লাইফ ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ইউর সেলফ। We don't stop playing because we grow old. We grow old because we stop playing. Caesar and Cleopatra is a play by Bernard Shaw. The play Candida is by G.B. Shaw. The play Arms and the Man is by George Bernard Shaw. Who is the author of Man and Superman? G.B. Shaw. এই 4টাই প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষাতে আসছিল, তাই এটা দিয়ে দেওয়া হলো এখানে। টি.এস. এলিয়ট তিনি হচ্ছেন আমেরিকান পোয়েট। তার গুরুত্বপূর্ণ 3টা পোয়েম হচ্ছে জেরনসন, অ্যাশ ওয়েডনেসডে
আর এটা হচ্ছে ওয়েস্টল্যান্ড। তারপর হচ্ছে ডব্লিউ.বি. ইটস, তিনি হচ্ছেন ন্যাশনাল পোয়েট অফ আয়ারল্যান্ড। তার গুরুত্বপূর্ণ 4টা পোয়েম হচ্ছে দ্য সেইলিং টু বাইজেন্টিয়াম, দ্য লেক ইসলি অফ ইনিসফ্রি, নো সেকেন্ড ট্রয়, দ্য সেকেন্ড কামিং। আর গুরুত্বপূর্ণ 3টা বুক অফ পোয়েম হচ্ছে তার দ্য টাওয়ার, দ্য ক্যাট অ্যান্ড দ্য মুন, দ্য ওয়াইল্ড সন্স অ্যাট কুল। হি রোড দ্য ইন্ট্রোডাকশন অফ সং অফারিংস, অর্থাৎ গীতাঞ্জলির ইংলিশ ভার্সনের ইন্ট্রোডাকশন তিনি লিখেছেন। হি ওয়াজ এ সিনেটর, হি ওন দ্য নোবেল প্রাইজ। দ্য পোয়েম ইজলি অফ ইনিসফ্রি ইজ রিটেন বাই ডব্লিউ.বি. ইটস। অনেকে এস উচ্চারণ করে না, আই লাভ ইনিসফ্রিও বলে। থমাস কাইডের বিখ্যাত একটা প্লে হচ্ছে দ্য স্প্যানিশ ট্র্যাজেডি। বেন জনসন, তার টাইটেল হচ্ছে ফাদার অফ কমেডি অফ হিউমার্স। তার বিখ্যাত 2টা প্লে হচ্ছে দ্য অ্যালকেমিস্ট, ভলপন, আর এটা হচ্ছে ভলপন। খুবই গুরুত্বপূর্ণ এই 2টা প্লে, দ্য অ্যালকেমিস্ট আর এটা হচ্ছে ভলপন। এডমুন্ড স্পেন্সার, তার গুরুত্বপূর্ণ একটা অ্যাপিক হচ্ছে দ্য ফেয়ারি কুইন, আর এটা হচ্ছে তার বুক হচ্ছে আমরেতি। জন বানিয়ান, তার গুরুত্বপূর্ণ 2টা বুক হচ্ছে দ্য হলি ওয়ার, আর এটা হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস। তারপর হচ্ছে হেনরি ফিল্ডিং, তার গুরুত্বপূর্ণ 2টা নভেল হচ্ছে অ্যামেলিয়া টম জোন্স। থমাস গ্রে, তার বিখ্যাত এলেজি হচ্ছে এলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। এলেজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, এই এলেজি লিখেছেন থমাস গ্রে। রবার্ট ব্রাউনিংয়ের গুরুত্বপূর্ণ একটা বুক হচ্ছে ম্যান অ্যান্ড পোয়েম, আর বিখ্যাত পোয়েম হচ্ছে দ্য পাইট পাইপার অফ হ্যামেলিয়ন। জন স্টুয়ার্ট মিল, তার বিখ্যাত বুক হচ্ছে অন লিবার্টি। জন স্টুয়ার্ট মিলের বিখ্যাত বুক হচ্ছে অন লিবার্টি। জেমস জয়েস, তিনি ছিলেন আইরিশ নোভেলিস্ট, তার বিখ্যাত নোভেল হচ্ছে ইউলিসিস। ইট ইজ দ্য বেস্ট নোভেল অফ দ্য 20th সেঞ্চুরি। হারমান মেলভিল, তিনি আমেরিকান নোভেলিস্ট, তার বিখ্যাত নোভেল হচ্ছে মবি ডিক। জর্জ অরওয়েল, তার বিখ্যাত 2টা নোভেল হচ্ছে 1984, আর একটা হচ্ছে অ্যানিম্যাল ফার্ম। ভার্জিনিয়া উলফ, তার বিখ্যাত নোভেল হচ্ছে টু দ্য লাইট হাউস, আর এটা আছে টু দ্য ভয়েস। ইএম ফ্রস্টার, তার বিখ্যাত নোভেল হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া। গ্রাহাম গ্রিন, তার বিখ্যাত নোভেল হচ্ছে দ্য হার্ট অফ দ্য ম্যাটার। উইলিয়াম গোল্ডিং, তার বিখ্যাত নোভেল হচ্ছে লর্ড অফ দ্য ফ্লাইস। আর্নেস্ট হেমিংওয়ে, তিনি হচ্ছে আমেরিকান নোবেলিস্ট, তার বিখ্যাত 2টা নোভেল হচ্ছে দ্য সান অলসো রাইসেস, এ ফেয়ারওয়েল টু আর্মস, অ্যান অটোবায়োগ্রাফিক্যাল নোভেল। নিজের আত্মজীবনীর নিয়ে তিনি এটা লিখেছেন, এ ফেয়ারওয়েল টু আর্মস। মেনলি যুদ্ধকে কেন্দ্র করে তিনি এই নোবেলটা লিখেছেন। আর্নেস্ট হেমিংওয়ে খুব গুরুত্বপূর্ণ এবং তার লেখা এই 2টা নোবেল। ডিএইচ লরেন্স, তার গুরুত্বপূর্ণ 3টা নোবেল হচ্ছে দ্য রেইনবো, ওমেন ইন লাভ, সন্স অ্যান্ড লাভার্স, অ্যান অটোবায়োগ্রাফিক্যাল নোবেল। উইলিয়াম সমারসেট মম, তার বিখ্যাত শর্ট স্টোরি হচ্ছে অ্যান্ট অ্যান্ড গ্রাসহপার। এজরা পাউন্ড, তার হচ্ছে দ্য ক্যান্টোস ইন এ স্টেশন অফ দ্য মেট্রো, এগুলি। এখন আরও প্রিভিয়াস বিশেষ কিছু কোশ্চেন এখানে দেওয়া হলো। এখানে এই প্রিভিয়াস বিশেষ কোশ্চেনগুলোর ইনফরমেশন দিয়ে দেওয়া হলো, আপনারা ভালোভাবে পড়ে ফেলবেন। এগুলো কোনো ভয়েস দেওয়া হলো না। এটার পরে আমরা ইংলিশ গ্রামার সম্পর্কে আলোচনা করেছি, অবশ্যই সেটা ভালোভাবে পড়ে ফেলবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।
হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার? মেয়ার মানে হচ্ছে ঘটকি বোঝায়। আচ্ছা, ঘোড়ার ফিমেল ভার্সন হচ্ছে মেয়ার। তাহলে আর ঘোড়া অর্থ হচ্ছে বোঝায় হলো, বা ঘটক অর্থ বোঝায় হলো স্টেলন, STALLION, স্টেলন। তাহলে এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যাসকুলিন আর ফেমিনিন জেন্ডার হচ্ছে বোর, এটার ফেমিনিন হবে শো। বাক, এটার ফেমিনিন হবে ডো। ড্র্যাক, এটার ফেমিনিন হবে ডাক। ড্রোন, এটা অনেক পরীক্ষাতে আসছে, ড্রোন। পুরুষ মৌমাছিকে ড্রোন বলে, আর স্ত্রী মৌমাছিকে বি বলে। গ্যান্ডার মানে রাজহংস। গুস মানে রাজহংসী। ল্যাড মানে বালক। ল্যাস মানে বালিকা। মঙ্ক, আর মঙ্কের ফিমেল ভার্সন হচ্ছে নান। হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ ডক্টর? ডক্টরের অপোজিট জেন্ডার হচ্ছে লেডি ডক্টর। কোনটি স্ত্রীবাচক শব্দ? কুইন হচ্ছে স্ত্রীবাচক শব্দ। হুইচ ওয়ান ইজ ইন ফেমিনিন জেন্ডার ফর্ম? তাহলে নান। নান ফেমিনিন জেন্ডার ফর্মে আছে। তাহলে নিচের কোনটা কমন জেন্ডার? কমন জেন্ডার হচ্ছে ফ্রেন্ড। ফ্রেন্ড বলতে বন্ধু বান্ধবী দুইটাই বোঝায়। এরকম আরও কিছু কমন জেন্ডার আছে, যেমন হচ্ছে চাইল্ড, ক্যাপ্টেইন, বেবি, ইনফ্যান্ট, ফ্রেন্ড, অরফান, পার্সন, পিউপিল। এগুলি সব হচ্ছে কমন জেন্ডার। নিচের কোনটি ম্যাসকুলিন জেন্ডার? রিভেন্স হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। এরকম কিছু পদার্থ আছে যেগুলোকে ম্যাসকুলিন জেন্ডার ধরে নেওয়া হয়, যেমন সান, সামার, থান্ডার, ওয়ার, রিভেন্স, লাভ, এগুলো হচ্ছে সব ম্যাসকুলিন জেন্ডার। সেমভাবে কিছু ফেমিনিন জেন্ডার আছে, যেমন আর্থ, মুন, স্প্রিং, লিবার্টি, জাস্টিস, নাইট, ট্রুথ, এগুলো হচ্ছে ফেমিনিন জেন্ডার। টেইলরের ফেমিনিন ফর্ম কোনটা? ফেমিনিন ফর্ম হচ্ছে সিমস্ট্রেস। মহিলা দর্জির ইংরেজি হচ্ছে সিমস্ট্রেস। এরকম গুরুত্বপূর্ণ আরও কিছু জেন্ডার চেঞ্জের হচ্ছে হোস্ট, হোস্টেস, লায়ন, লায়নেস, ম্যানেজার, ম্যানেজারেস, প্যাট্রন, প্যাট্রনেস। এম্পারর, এটার ফেমিনিন জেন্ডার কোনটি? এটার ফেমিনিন জেন্ডার হচ্ছে এমপ্রেস। এটার উল্টা মনে রাখা যায় ইজিলি, যে সকল ম্যাসকুলিন জেন্ডারের শেষে OR, ER বা RO, ARY এই চারটা জিনিস থাকে, তাদেরকে ফেমিনিন জেন্ডারে রূপান্তর করার জন্য লাস্টের ই আর ও আর হচ্ছে এ এগুলো উঠায়া আর এর পর ESS যুক্ত করলে হয়ে যায়। যেমন অ্যাক্টর, অ্যাক্টরের লাস্টে ওয়ারের ওটা উঠায় দেওয়া হয়েছে, শুধু আরটাকে রাখা হয়েছে, আর এর পরে ESS যুক্ত হয়েছে, অ্যাক্টর, অ্যাক্ট্রেস। সেমভাবে এম্পারর, এখানে লাস্টে OR আছে, ওয়ারের ওটা উঠায় দিছে, তারপর আর এর পরে ESS বসে গেছে, এমপ্রেস। সেমভাবে গভর্নর, গভর্নেস, টাইগার, টাইগ্রেস, টিউটর, টিউট্রেস, ওয়েটার, ওয়েট্রেস। হুইচ ওয়ান ইজ এ ম্যাসকুলিন জেন্ডার? জাজ হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার। কিছু কিছু নাউন আছে যেগুলোর ম্যাসকুলিন জেন্ডার হয় কিন্তু ফেমিনিন জেন্ডার হয় না, সেরকম একটা উদাহরণ হচ্ছে এই জাজ। জাজ আরও আছে হলো জাজ, কাওয়ার্ড, চেয়ারম্যান,
নাইট, এগুলার কোনো ফেমিনিন জেন্ডার হয় না। চেয়ারম্যান, কাওয়ার্ড, জাজ, নাইট। সেমভাবে কিছু কিছু ফেমিনিন জেন্ডার আছে যেগুলোর কোনো ম্যাসকুলিন ফর্ম হয় না, যেমন হচ্ছে অ্যামাজন, নার্স, ব্লন্ড, প্রুড, ব্রুনেট, শ্রু। এই সকল ফেমিনিন জেন্ডারের কোনো ম্যাসকুলিন ফর্ম নেই। অ্যামাজন, নার্স, ব্লন্ড, প্রুড, ব্রুনেট, শ্রু। 8 men were concerned in the plot. concerned এর পর ইন বসে, এটার অর্থ হলো কোনো কিছুর সাথে জড়িত থাকা, অর্থাৎ 8জন লোক কোনো ষড়যন্ত্রে জড়িত ছিল। 8 men were concerned in the plot. Professor Razzak was a scholar of repute. স্কলার অফ রিফিউট, এইটা হচ্ছে মানে বুঝে হচ্ছে কেউ খুব বড় মাপের পণ্ডিত, এরকম বোঝানো হয়। তো তাহলে প্রফেসর রাজ্জাক খুব বড় মাপের একজন পণ্ডিত ছিলেন। হি ইজ ড্যাশ হিমসেলফ উইথ জয়, বিসাইড হিমসেলফ উইথ জয়। এখানে বিসাইড হিমসেলফ এটা একটা ইডিয়ম, এটার অর্থ হচ্ছে নিয়ন্ত্রণহীন, মানে আবেগে অচেতন এরকম, অর্থাৎ হচ্ছে সে আনন্দে আত্মহারা। হি ইজ বিসাইড হিমসেলফ উইথ জয়। পে মি ড্যাশ ইনস্টলমেন্টস, অর্থাৎ পে মি বাই ইনস্টলমেন্ট, এটার অর্থ হচ্ছে এই যে বাই ইনস্টলমেন্টস, এটার অর্থ হচ্ছে কিস্তিতে কিস্তিতে, অর্থাৎ আমাকে কিস্তিতে কিস্তিতে টাকা দাও। এরপরে প্রশ্ন বলা আছে দ্যাট ইজ নট এ সিক্রেট ম্যাটার ড্যাশ ইউ অ্যান্ড মি, তাহলে এটা কোনো গোপনীয় বিষয় না তোমার আর আমার মাঝে, তো তাহলে এখানে বিটুইন বসবে। জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স বা ইংলিশ, গুডের পর অ্যাট বসে, যে মানে হচ্ছে কেউ কোনো সাবজেক্টে পারদর্শী, বিষয়ে দক্ষ। জন স্মিথ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। হি ইনসিস্টেড ড্যাশ অন মাই গোয়িং দেয়ার, ইনসিস্ট এর পরে অন বসে, ইনসিস্ট অন মানে হচ্ছে জোর করে কোনো কিছু দাবি করা বা কোনো কিছু করা বা চাওয়া। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, সে আমাকে সেখানে যাওয়ার ব্যাপারে জোর দিয়েছিল। হি ইজ টু ইন্টেলিজেন্ট ড্যাশ ফর ইজ ড্যাশ হিজ এজ, অর্থাৎ টু ইন্টেলিজেন্ট ফর হবে, এটা হলো একটা গঠনের ব্যবহার যেখানে তুলনা বোঝায়, সে তার বয়সের তুলনায় অতিমাত্রায় বুদ্ধিমান। হি ইজ টু ইন্টেলিজেন্ট ফর হিজ এজ। আই ক্যান নট পার্ট ড্যাশ মাই হাউস, পার্টের পর উইথ বসে, এটা মানে হচ্ছে ছেড়ে দেওয়া কোনো কিছু বা বিক্রি করা, আমি আমার বাড়ি বিক্রি করতে পারবো না। আই ক্যান নট পার্ট উইথ মাই হাউস। ইউ আর নট অ্যামেনেবল ড্যাশ রিজন, অ্যামেনেবলের পর টু বসে, তাহলে অ্যামেনেবল টু এটা মানে হচ্ছে নত স্বীকার হওয়া। সো তাহলে ইউ আর নট অ্যামেনেবল টু রিজন, তুমি যুক্তির কাছে নত স্বীকার করো নাই বা তুমি যুক্তি মানো নাই। দ্য টিম ইজ কনসিস্ট ড্যাশ 11 প্লেয়ার্স, কনসিস্টের পর অফ বসে, কনসিস্ট অফ গঠন হওয়া, এই টিমটা 11 জন প্লেয়ার নিয়ে গঠিত। দ্য গভর্নমেন্ট গেভ ড্যাশ দ্য ডিমান্ড অব দ্য পিপল, গেভ ইনটু বসে, গেভ ইনটু মানে হচ্ছে চাপের কাছে নতি স্বীকার করা, মানে সরকার জনগণের দাবির কাছে নতি স্বীকার করল। দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক ড্যাশ ইন সেপ্টেম্বর 1939, ব্রোকের পর আউট বসে, ব্রোক আউট মানে হচ্ছে হঠাৎ করে সংগঠিত হওয়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রম, ব্লোনের পর আউট বসবে, ব্লোন আউট মানে হচ্ছে বাতাসে উপড়ে ফেলা, ঝড়ে গাছটি উপড়ে পড়েছে। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন আউট বাই দ্য স্টর্ম। হি ইজ নট ব্যাড ড্যাশ টেনিস, নট ব্যাড অ্যাট টেনিস মানে কোনো বিষয়ে দুর্বল না, সে টেনিসে খারাপ না, টেনিস খেলাতে। দ্য মিনিস্টার
অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট। অ্যারাইভড অ্যাট এ ডিসিশন মানে হচ্ছে কোনো সিদ্ধান্তে পৌঁছানো। মন্ত্রী গত রাতে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছেন। অ্যারাইভড অ্যাট। ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট। তাহলে ক্রেডিট শব্দের পরে টু বসে মানে হচ্ছে জমা করা। আমার অ্যাকাউন্টে 5000 টাকা জমা করুন। ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট। নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ ফোন। বাই ফোন। বাই ফোন মানে হচ্ছে ফোনের মাধ্যমে। তাহলে নওরিন নাসিরের সাথে বিষয়টা আলোচনা করবে এই ফোনের মাধ্যমে মানে ফোনে। তাহলে বাই ফোন ফোনের মাধ্যমে, এটা সবসময় বাই বসবে ফোনের আগে, যে ফোনের যে আলাপচারিতা করে এটার জন্য বাই ফোন বসে। হি ওয়াজ অ্যাকিউজড ড্যাশ কিলিং এ ইয়াং ম্যান। অ্যাকিউজডের পর অফ বসে, অভিযোগ আনা। তাহলে হি ওয়াজ অ্যাকিউজড অফ কিলিং এ ইয়াং ম্যান। হি ওয়াজ অ্যাডিক্টেড ড্যাশ স্মোকিং। অ্যাডিক্টেড টু আসক্ত হওয়া, সে ধূমপানে আসক্ত। হি ওয়াজ প্লিজড ড্যাশ দ্য জব। প্লিজড উইথ বসে মানে সন্তুষ্ট, সেই চাকরিটা করে সন্তুষ্ট। ডোন্ট জিয়ার ড্যাশ মি। জিয়ারের পর অ্যাট বসে, ডোন্ট জিয়ার অ্যাট মি। জিয়ার অ্যাট মানে হচ্ছে উপহাস করা। প্লিজ লিভ ইউর কি ড্যাশ রিসিপশন। অ্যাট রিসিপশন। নির্দিষ্ট স্থান বুঝিতে অ্যাট রিসিপশন। প্লিজ লিভ ইউর কি অ্যাট রিসিপশন। ওয়াটার ইজ চেঞ্জড ড্যাশ ভেপর। চেঞ্জ ইনটু হবে রূপান্তরিত হওয়া, পানি বাষ্পে রূপান্তরিত হয় বা পরিবর্তিত হয়। ওয়াটার ইজ চেঞ্জড ইনটু ভ্যাপর। ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। অ্যাডমিট অফ কোনো কিছুর অনুমতি দেয়া বোঝায়। তো তাহলে ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। অ্যাডমিটস এরপর অফ বসে। সাম রাইটার্স সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম। এটা ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে হচ্ছে বিস্মিত হয়ে যাওয়া, মানে হচ্ছে হারিয়ে যাওয়া। কিছু লেখক সময়ের সাথে সাথে হারিয়ে যায়, মানে সে আগে ভালো কিছু লিখতো কিন্তু সে আর পরবর্তীতে ভালো কিছু লিখতে পারে না, তাই সে সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। সাম রাইটার্স সিঙ্ক ইনটু অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম। ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউসড দ্য রিডার ড্যাশ এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি। ইন্ট্রোডিউস টু হয় পরিচয় করানো। ওয়ার্ডসওয়ার্থ পাঠকদের নতুন ধরনের কবিতার সাথে পরিচয় করে দিয়েছিল। আই শ্যাল অ্যাডহেয়ার ড্যাশ মাই প্ল্যান। অ্যাডহেয়ার টু মেনে চলা, আমি আমার যে প্ল্যানটা করেছিলাম সেটার সাথেই আমি অনড় থাকব। আই শ্যাল অ্যাডহেয়ার টু, তাহলে অ্যাডহেয়ার টু ইন্ট্রোডিউস টু। ইউ শুড নট ব্লাশ ড্যাশ শেম অ্যাট ইয়োর ওন। ব্লাশ উইথ সেম লজ্জায় মুখ লাল হওয়া। তাহলে ইউ শুড নট ব্লাশ উইথ শেম অ্যাট ইয়োর ওন। নিজের কারণে লজ্জায় মুখ লাল হওয়া ঠিক না। আই কঙ্কার ড্যাশ ইউ অন ইয়োর ডিসিশন। কঙ্কার উইথ একমত হওয়া। তাহলে আমি তোমার সিদ্ধান্তের সাথে একমত। আই কঙ্কার উইথ ইউ অন ইয়োর ডিসিশন। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড ড্যাশ ফায়ার। কম্পেয়ার্ড টু তুলনা করা, রাগকে আগুনের সাথে তুলনা করা হয়েছে। অ্যাঙ্গার মে বি কম্পেয়ার্ড টু ফায়ার। হি ওয়াজ অ্যাস্টোনিসড, এটার পরে অ্যাট বসে, অ্যাস্টোনিসড অ্যাট মাই কারেজ। অ্যাস্টোনিসড অ্যাট অর্থ হলো বিস্মিত হওয়া, সে আমার সাহস দেখে অবাক হয়েছে, বিস্মিত হয়েছে। হি ওয়াজ অ্যাস্টোনিসড অ্যাট মাই কারেজ। ইউ আর নট অ্যামেনেবল টু রিজন। ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। অ্যাডমিটের পর এর জন্য অফ বসে, যে সম্মতি হওয়া। হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ। কন্ট্রোলের পর ওভার বসে, তার নিজের উপর কোনো কন্ট্রোল নেই। হি ইজ ক্যালাস
ক্লাসের পর অফ বসে, হি ইজ ক্লাস অফ হিজ স্টাডিজ। তাহলে ক্লাসের পর টু বসে, মানে হচ্ছে উদাসীন, সে পড়াশোনার প্রতি উদাসীন। হি ইজ ক্লাস টু হিজ স্টাডিজ। আই অলওয়েজ কনফাইড ড্যাশ ইউ ইন ইউ। কনফাইড ইন মানে হচ্ছে বিশ্বাস করে কিছু বলা। আই অলওয়েজ কনফাইড ইন ইউ। রিজভি রিকোয়েস্টেড রিনি ড্যাশ টেলিফোন বাই টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। টেলিফোন বা মোবাইল, এটার আগে হলো বাই বসে, যে ফোনের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে কোনো কিছু বলা। ইউ মাস্ট অ্যাডহেয়ার ড্যাশ ইয়োর প্রিন্সিপাল। অ্যাডহেয়ারের পর টু বসে, মেনে চলা। হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ। তাহলে এটা হলো বাই ইয়োর ওয়াচ, কোনো কিছুর ভিত্তিতে। বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে এখন কয়টা বাজে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। Nowadays, many villagers are dash with electricity, are lit with electricity, মানে হচ্ছে আলো দ্বারা আলোকিত। আজকাল অনেক গ্রাম বিদ্যুতে আলোকিত। লিট উইথ। স্টুডেন্টস শুড অ্যাটেন্ডের পর টু বসে, অ্যাটেন্ড টু দেয়ার লেসন, মনোযোগ দেওয়া। অ্যাটেন্ড টু মানে মনোযোগ দেওয়া। ম্যানি প্রেফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথস। তাহলে প্রেফারের পরে হচ্ছে টু বসে, মানে একটার তুলনায় আরেকটা। অনেকেই টাকা দেওয়ার বদলে জামা কাপড় দিতে পছন্দ করে গরিব মানুষকে। তাহলে মেনি প্রেফারের পর টু বসে, তো প্রেফার ডোনেটিং মানি টু ডিস্ট্রিবিউটিং ক্লথস। আই অ্যাপ্রুভড ড্যাশ ইজ অ্যাকশন, অ্যাপ্রুভড অফ সমর্থন করা। আমি তার এই অ্যাকশনকে, কাজকে সমর্থন করেছি। কাম হোয়াট মে আই শ্যাল অ্যাডহেয়ার ড্যাশ মাই প্রিন্সিপাল। তো কাম হোয়াট মে মানে যাই হোক না কেন আমি আমার নীতিতে অনড় থাকবো, এটা বুঝায়। অ্যাডহেয়ার টু দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং, ডাইড ফ্রম, ঠিক আছে, অতিরিক্ত খাওয়ার কারণে মারা গেলে তখন ডাইড ফ্রম হয়। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি ড্যাশ সাকসেস, কি টু কোনো কিছুর চাবিকাঠি। জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 3 months, ইল ফর বসে, 3 মাসের জন্য সে অসুস্থ, 3 মাস ধরে। হি অ্যাবাইডস ড্যাশ মি, মেনে চলা, সে আমাকে মেনে চলে, আমার নিয়মকানুন মেনে চলে। হি অ্যাবাইডস বাই মি। আই এক্সিডেড ড্যাশ হিজ রিকোয়েস্ট টু মানে হচ্ছে সম্মতি দেওয়া। এক্সিড টু সম্মতি দেওয়া। আই ক্যান্ট পুট ফেইথ ড্যাশ হিম, আমি তার উপর বিশ্বাস রাখতে পারি না। আই ক্যান্ট পুট ফেইথ ইন হিম। পুট ফেইথ ইন বসে। হি ইজ নট অ্যাট হোম টুডে, অ্যাট হোম মানে বাসায়, সে আজ বাসায় নেই। হি ইজ অ্যাবজর্বড ড্যাশ থট ইন থট, অ্যাবজর্বডের পর ইন বসে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ, এটার পরে হলো টু বসে, অল্টারনেটিভ টু ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। The company reported a small decline in its profit, ডিক্লাইনের পর ইন বসে, মানে ডিক্লাইন হ্রাস হওয়া। They gasped at the wonderful view, গ্যাসপ অ্যাট মানে হচ্ছে বিস্ময়ে তাকানো। তাহলে তারা এই দৃশ্য থেকে একদম বিস্ময়ে হা করেছিল, এরকম। দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস, লুক ইন্টু হয়, লুক ইন্টু মানে হচ্ছে তদন্ত করা। আই এম নট গুড ড্যাশ ট্রান্সলেশন, গুড অ্যাট দক্ষ, গুড অ্যাট দক্ষ। লুক ইন্টু তদন্ত করা। হি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স, ডিভয়েড অফ হলো বঞ্চিত, মানে হচ্ছে তার কমন সেন্সের খুব অভাব আছে, সাধারণ বুদ্ধির। ফিউ পিপল ক্যান কাউন্ট অন হ্যাভিং এ জব ফর মি, কাউন্ট অন হয় নির্ভর করা, কাউন্ট অন নির্ভর করা। ডিভয়েড অফ হলো বঞ্চিত, গুড অ্যাট দক্ষ, লুক ইন্টু তদন্ত করা। ইমপ্যাশেন্ট অফ হলো সহ্য করতে না পারা। লুক ডাউন আপন হচ্ছে তাচ্ছিল্য করা। তা ইমপ্যাশেন্ট অফ এইটা হচ্ছে ইয়ুথ ইজ ইমপ্যাশেন্ট অফ রেস্ট্রেইন, মানে সহ্য করতে না পারা। দ্য রিচ শুড নট লুক ডাউন আপন দ্য পুয়ার,
ধনীদের গরিবদের অবজ্ঞা করা উচিত না। হলো আই কট হিম ড্যাশ দ্য ইয়ার বাই দ্য ইয়ার, কট হিম বা ক্যাচ, কট হিম বাই, কট বাই বা ক্যাচ বাই, এটা মানে হচ্ছে কোনো অঙ্গ ধরে টানা, আমি তার কান ধরে টানলাম। আই প্রেফার টি ড্যাশ কফি টু কফি, যে একটার জায়গায় অন্যটা বেশি পছন্দ করা, তুলনা করা, আমি চা কফির চেয়ে বেশি পছন্দ করি। আই প্রেফার টি টু কফি। হি অ্যাডভাইসড আস টু ডেসিস্ট ড্যাশ দ্য অ্যাটেম্পট। ডেসিস্ট অর্থ হলো বিরত থাকা, ডেসিস্ট ফ্রম বিরত থাকা। মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক, ইন্টারেস্ট ইন। দ্য স্কুল কনসিস্ট ড্যাশ 5 ক্লাসরুমস, কনসিস্ট অফ গঠিত হওয়া। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। বিপদের বন্ধুই, বিপদের সময়ের বন্ধুই প্রকৃত বন্ধু, এটা একটা প্রভাব। ঠিক আছে, এখানে ইন নিড বসবে। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। ওয়াটার ইটস ড্যাশ আয়রন, ইট ওয়ে ক্ষয় করে ফেলা, পানি লোহাকে ক্ষয় করে ফেলে। হি ইজ ডিভয়েড ড্যাশ দ্য ট্রু চিলড্রেন, ডিভয়েড অফ মানে হচ্ছে কোনো কিছু থেকে বঞ্চিত থাকা, অভাব থাকা কোনো কিছুর। হি ডিভাইডেড দ্য মানি বিটুইন দ্য টু চিলড্রেন, যেহেতু দুইজনের মাঝে তুলনা করা হয়েছে, ভাগ করা হয়েছে টাকাটা, তাই বিটুইন। যদি দুজনে বেশি হইতো তাহলে এমং হইতো। অ্যালকোহল টেলস ড্যাশ ইয়োর হেলথ, টেল আপন প্রভাব ফেলা, টেল আপন প্রভাব ফেলা। আই ক্যান্ট মেক ড্যাশ হোয়াট হি সেস, মেক আউট সে কী বলছে আমি বুঝতে পারছি না। হি ওয়াজ ডিপ্রাইভড ড্যাশ ইজ সিভিল রাইট, বঞ্চিত থাকা তার মানে ডিপ্রাইভড অফ, সে তার নাগরিক অধিকার থেকে বঞ্চিত। দ্য ম্যানেজার ইজ নট স্যাটিসফাইড উইথ ইয়োর ওয়ার্ক, স্যাটিসফাইড উইথ সন্তুষ্ট। আই শুড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কমপ্লিট দিস ওয়ার্ক বাই থার্সডে, নির্দিষ্ট সময়ের মধ্যে করলে তখন বাই হয়, বাই থার্সডে। দ্য স্টুডেন্ট ওয়াজ পানিশড ফর চিটিং, পানিশড ফর শাস্তির কারণ। দে কংগ্রাচুলেটেড হার ড্যাশ হার সাকসেস, তো কংগ্রাচুলেটের পর অন বসে, কংগ্রাচুলেট অন। হোয়াই আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট বা ফর, হোয়াই আর ইউ সো অ্যাংরি ফর বা অ্যাবাউট দুটোই হয়, কোনো কিছুর জন্য রাগান্বিত। হি ইজ ক্যাপেবল অফ টেলিং এ লাই, ক্যাপেবল অফ অক্ষম, ইনক্যাপেবল অফ হলো অক্ষম, আর ক্যাপেবল অফ হলো সক্ষম। সে মিথ্যা বলতে অক্ষম, মানে হচ্ছে সে মিথ্যা বলতে পারে না। শি ইজ অ্যাডিক্টেড টু ড্রাগস, আসক্ত, অ্যাডিক্টেড টু। আই ফাইনালি কিল্ড দ্য ফ্লাই উইথ এ রোলড আপ নিউজ পেপার, তাহলে আমি শেষ পর্যন্ত ওই একটা মুড়ানো কাগজ দিয়ে একটা মাছিকে মারতে পারলাম, এরকম। তাহলে উইথ কোনো কিছু সাহায্যে, উইথ এ রোলড আপ নিউজ পেপার। দ্য টিচার ওয়াজ অ্যানয়েড, অ্যানয়েডের পর উইথ বসে, অ্যানয়েড উইথ মানে বিরক্ত হওয়া, স্টুডেন্টের প্রতি টিচার বিরক্ত। দ্য ভিলেজ ইজ ইনফেস্টেড ড্যাশ স্নেকস, ইনফেস্টেড উইথ কোনো কিছু দ্বারা আক্রান্ত বা পরিপূর্ণ, গ্রামটি সাপ দ্বারা পরিপূর্ণ। দ্য নিউজ কেম অ্যাজ এ শক ড্যাশ আস টু আস, শক টু খুব বিস্ময় হওয়া। হি ওয়াজ ব্লাইন্ড ড্যাশ হিজ ফল্ট, ব্লাইন্ড টু উপেক্ষা করা, ঠিক আছে, কোনো কিছু না দেখার ভান করা। শি ওয়াজ অ্যাশেমড ড্যাশ আর বিহেভিয়ার, অ্যাশেমডের পর অফ লজ্জিত, অ্যাশেমড অফ মানে লজ্জিত। দিস ইজ অ্যানাগুলাস ড্যাশ দ্য প্রিভিয়াস কেস, অ্যানাগুলাস টু সাদৃশ্যপূর্ণ। হি পার্টেড ড্যাশ হিজ ফ্রেন্ড ইন টিয়ার্স, পার্টেড ফ্রম বিচ্ছিন্ন হওয়া। মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম অন ফুট, হেঁটে, আমার বন্ধু সবসময় হেঁটে বাড়ি যায়, পায়ে হেঁটে বাড়ি গেলে তখন সেটা অন ফুট হয়। হি পার্টেড ফ্রম হিজ ফ্রেন্ড ইন টিয়ার্স,
পার্ট ফ্রম বিচ্ছিন্ন হওয়া, মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ হোম অন ফুট। দ্য লয়ার ইনসিস্টেড অন জোর দেওয়া, অন হিজ ইনোসেন্স। হি ইজ প্রফিসিয়েন্ট ইন মানে দক্ষ। দ্য প্রপোজাল ইজ নট অ্যাকসেপ্টেবল টু মানে হচ্ছে গ্রহণ করা, গ্রহণযোগ্য নয়, কারো কাছে গ্রহণযোগ্য নয় এই প্রপোজাল। অ্যাভয়েড বাই মেনে চলা, উই মাস্ট অ্যাভয়েড বাই দ্য রুলস। রিমাইন্ড অফ মনে করিয়ে দেওয়া, মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ মাই অ্যাপয়েন্টমেন্ট, আমার অ্যাপয়েন্টমেন্ট মনে করে দিল আমার ওয়াইফ। আই ডোন্ট থিঙ্ক ইউ উইল হ্যাভ এনি ডিফিকাল্টি ইন গেটিং এ ড্রাইভিং লাইসেন্স। ডিফিকাল্টি ইন গেটিং কোনো কিছু পেতে সমস্যা হওয়া, ডিফিকাল্টি ইন গেটিং। হি অ্যাকিউজড মি ড্যাশ থেফট, অ্যাকিউজের পর অবশ্যই অভিযুক্ত করা। হি ইজ কনসাস ড্যাশ হিজ রেসপন্সিবিলিটিস, কনসাস অফ সচেতন, কনসাস অফ সচেতন। আই অ্যাম অ্যাকোয়েন্টেড ড্যাশ হিজ পোয়েট্রি, পরিচিত, অ্যাকোয়েন্টেড উইথ হয় আমি তার কবিতার সাথে পরিচিত। দ্য সিটি ইজ ফেমাস ফর ইটস কুইজিন, ফেমাস ফর পরিচিত হওয়া, শহরটি এটা রান্নার জন্য বিখ্যাত। হি ওয়াজ অ্যামেজড অ্যাট বিস্মিত হওয়া, অ্যাট হার পারফরমেন্স তার পারফরমেন্স দেখে সে খুবই অবাক হলো। দ্য চিলড্রেন ওয়ার এন্ট্রাস্টেড পর টু বসে, এন্ট্রাস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল, এন্ট্রাস্টেড টু। দ্য মিনিস্টার অ্যারাইভড অ্যাট এ ডিসিশন লাস্ট নাইট, অ্যারাইভড অ্যাট এ ডিসিশন কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া। দ্য হল ওয়াজ ক্রাউডেড উইথ পিপল, ক্রাউডেড উইথ, ক্রাউডের পর উইথ বসে। দ্য জাজ ওয়াজ নোন ফর হিজ ফেয়ারনেস, নোন ফর কোনো কিছুর জন্য পরিচিতি। দে ওয়ার অল enthusiastic ড্যাশ দ্য প্রজেক্ট, enthusiastic অ্যাবাউট মানে হচ্ছে উৎসাহী। শি ওয়াজ এনভিয়াস অফ মানে হচ্ছে ঈর্ষান্বিত, মানে জেলাস বুঝায়, অফ হার সিস্টার্স সাকসেস। হি ওয়াজ অ্যাস্টোনিশড অ্যাট দ্য নিউজ, অবাক হওয়া, অ্যাস্টোনিশড অ্যাট অবাক হওয়া। ইনক্যাপেবল অফ অক্ষম, হি ওয়াজ ইনক্যাপেবল অফ ফ্লাইং। শি ইজ ইন্ডিফারেন্ট টু উদাসীন, indifferent to praise or criticism. The government gave in to the demands of the people, gave into. She argued with me about the marriage, argue with torko kora. He is notorious dash his crimes, notorious for kukkhato. The solution is incompatible dash our values, ইনকম্প্যাটিবল উইথ অসামঞ্জস্যপূর্ণ, এই সমাধান আমাদের মূল্যবোধের সাথে অসামঞ্জস্যপূর্ণ। আই অ্যাম হোপফুল অফ হলো আশা করা, হোপফুল অফ সাকসেস। আই কাউন্ট আপন নির্ভর করা, আই কাউন্ট আপন ইয়োর হেল্প। গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড ড্যাশ ইলেক্টেড পলিটিশিয়ানস, এন্ট্রাস্ট টু দায়িত্ব দেয়া। আই এম কনসার্নড ড্যাশ ইজ হেলথ, কনসার্নড অ্যাবাউট চিন্তিত। হি ওয়াজ এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, এক্সেম্পট ফ্রম মানে হচ্ছে অব্যাহতি পাওয়া। হি বোস্ট ড্যাশ হিজ সাকসেস, বোস্ট অফ গর্ব করা, সে তার সাফল্য নিয়ে গর্ব করে। He boasted of his success. The house was insured dash fire, insured against মানে হচ্ছে সুরক্ষিত। The teacher was annoyed dash the noise, annoyed at বিরক্ত। Junior to সে আমার চেয়ে জুনিয়র, he is junior to me. He has paid the penalty, পেনাল্টির পর ফর বসে কারণে, পেনাল্টি ফর হিজ ক্রাইম উইথ
5 years in prison. সে তার অপরাধের কারণে 5 বছরের শাস্তি পেয়েছে। হি ডায়েড ড্যাশ ক্যান্সার, কোনো অসুখে মারা গেলে ডায়েড অফ হয়। হি ডায়েড অফ ক্যান্সার। শি ওয়াজ অ্যাবজর্বড ড্যাশ আর ওয়ার্ক, অ্যাবজর্বড ইন নিমগ্ন হওয়া, সে তার কাজে নিমগ্ন। আই অ্যাম টায়ার্ড ড্যাশ ওয়ার্কিং অল ডে, টায়ার্ড অফ ক্লান্ত হওয়া। হি ইজ ইন্ডিপেন্ডেন্ট ড্যাশ হিজ প্যারেন্টস, ইন্ডিপেন্ডেন্ট অফ স্বনির্ভর। শি পারসিস্টেড ড্যাশ আর ডিমান্ড, পারসিস্ট ইন অবিচল থাকা। দ্য ক্রিমিনাল ওয়াজ সেন্টেন্সড ড্যাশ ডেথ, সেন্টেন্স টু মানে হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া, সেন্টেন্স টু। হি ওয়াজ ইন্টেন্ট টু, ইন্টেন্ট টু মানে হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ। হি ওয়াজ ইন্টেন্ট টু কমপ্লিটিং দ্য জব। হি ইজ অ্যাবজর্বড ড্যাশ থট, অ্যাবজর্বড ইন নিমগ্ন। শি ইজ অ্যাকাস্টমড ড্যাশ গেটিং আপ আর্লি, অ্যাকাস্টমড টু সে ভোরে উঠতে অভ্যস্ত থাকে সবসময়। অ্যাকাস্টমড টু, অ্যাবজর্বড ইন, ইন্টেন্ট অন, সেন্টেন্স টু, পারসিস্ট ইন। তাহলে অ্যাকাস্টমড টু অভ্যস্ত, অ্যাবজর্বড ইন নিমগ্ন, ইন্টেন্ট অন দৃঢ় প্রতিজ্ঞ, সেন্টেন্স টু দণ্ড দেয়া, পারসিস্ট ইন অবিচল থাকা, ইন্ডিপেন্ডেন্ট অফ স্বনির্ভর, টায়ার্ড অফ ক্লান্ত হওয়া। দ্য বয় ওয়াজ ড্যাশ, দ্য বয় ওয়াজ ফ্রাইটেন্ড ড্যাশ দ্য নয়েস, ফ্রাইটেন্ড বাই ভীত হওয়া, ছেলেটি শব্দে ভয় পেয়েছিল। দ্য বুক কনসিস্ট অফ 10 চ্যাপ্টার্স মানে গঠিত, কনসিস্ট অফ গঠিত। হি ফ্যান্টাসাইজড অ্যাবাউট উইনিং দ্য লটারি, ফ্যান্টাসাইজ অ্যাবাউট মানে হচ্ছে কল্পনা করা। দ্য ইন্টেলেকচুয়ালস ক্যান নো লঙ্গার বি সেড টু লিভ বিয়ন্ড দ্য মার্জিন অফ সোসাইটি, বিয়ন্ড মানে বাইরে। দ্য স্টুডেন্টস প্রোটেস্টেড অ্যাগেনস্ট দ্য ডিসিশন, প্রতিবাদ করা, প্রোটেস্ট অ্যাগেনস্ট। শি ওয়াজ ডিলাইটেড, ডিলাইটেড উইথ খুশি হওয়া। শি ওয়াজ ডিলাইটেড উইথ দ্য গিফট। হি ইজ অ্যালার্জিক টু ডাস্ট, অ্যালার্জিক এরপর টু বসে। শি ওয়াজ ইন্টেন্ট, ইন্টেন্ট অন মানে মনোযোগী। শি ওয়াজ ইন্টেন্ট অন ফিনিশিং হার ডিগ্রি, মানে সে তার ডিগ্রি শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। দ্য কান্ট্রি ইজ রিচ, রিচ ইন পূর্ণ থাকা, রিচ ইন মিনারেলস, দেশটি খনিজ সম্পদে পূর্ণ, পরিপূর্ণ, সমৃদ্ধ। হি ওয়াজ অ্যাংশাস অ্যাবাউট হিজ ফিউচার, অ্যাংশাস অ্যাবাউট উদ্বিগ্ন। শি ওয়াজ অ্যাবজর্বড ইন হার থটস, নিমগ্ন, অ্যাবজর্বড ইন নিমগ্ন, সে চিন্তায় ডুবে আছে। দে অ্যারাইভড ড্যাশ দ্য এয়ারপোর্ট লেট, দে অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট, কোনো স্থানে পৌঁছানো, অ্যারাইভড অ্যাট। আর ইউ গোয়িং, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল ড্যাশ দ্য উইকেন্ড, নির্দিষ্ট সময় বুঝিতে অ্যাট বসে, অ্যাট দ্য উইকেন্ড। দ্য ওয়ালস অফ আর হাউস হ্যাজ বিন পেইন্টেড গ্রিন। তাহলে এখানে পেইন্টেড এটার আগে হলো কোনো প্রিপোজিশন বসে না। আমাদের বাড়ির দেয়ালগুলো সবুজ রং করা হয়েছে। হি ওয়াজ ব্যাফেলড বাই, ব্যাফেলড বাই মানে বিভ্রান্ত হওয়া, বাই দ্য কোশ্চেন, সে প্রশ্ন শুনে মানে বিভ্রান্ত হয়েছিল, হতচকিত হয়ে গেছে যেটা কি প্রশ্ন করছে। উই আর ইনডেপ্টেড ড্যাশ আওয়ার টিচার, ইনডেপ্ট টু হয় মানে ঋণী, আমরা আমাদের শিক্ষকের কাছে হলো ঋণী। দ্য স্টেটমেন্ট ইজ কনসিস্টেন্ট উইথ দ্য ফ্যাক্ট, কনসিস্টেন্ট উইথ মানে হচ্ছে মিল আছে এরকম বোঝায়। দ্য রিপোর্ট ইজ ফুল অফ ইরর্স, ফুল অফ মানে একদম পরিপূর্ণ। শি ইজ এনগ্রোসড ইন এ বুক, এনগ্রোস ইন মানে হল নিমগ্ন, এনগ্রোস ইন নিমগ্ন,
নটোরিয়াস ফর কুখ্যাত, হি ইজ নটোরিয়াস ফর গ্যাম্বলিং। রিকনসাইল্ড টু মেনে নেওয়া, হি ওয়াজ রিকনসাইল্ড টু হিজ ফেট, সে তার ভাগ্যকে মেনে নিছে। দ্য ওল্ড ম্যান ইজ ডিপেন্ডেন্ট ড্যাশ হিজ সন, ডিপেন্ড অন নির্ভরশীল। দ্য ওল্ড ম্যান ইজ ডিপেন্ডেন্ট অন হিজ সন। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, তোমার ঘড়ি অনুসারে কয়টা বাজে, বাই হয়, ইন অ্যাট অফ এগুলো বসে না। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। হি ইজ সাসপিশিয়াস ড্যাশ এভরিওয়ান, হি ইজ সাসপিশিয়াস অফ এভরিওয়ান, মানে হচ্ছে সন্দেহ করা। দ্য বক্স ইজ ফিল্ড ড্যাশ টয়েস উইথ টয়েস, বাক্সটা খেলনা দিয়ে পরিপূর্ণ। আই অ্যাম নট ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ারের পর উইথ বসে, ফ্যামিলিয়ার উইথ সফটওয়্যার, আমি এই সফটওয়্যারের সাথে পরিচিত না। শি ওয়াজ ফিউরিয়াস, ফিউরিয়াসের পর উইথ বসে, মানে খুবই রাগান্বিত হওয়া। শি ওয়াজ ফিউরিয়াস উইথ হিম। দ্য বিল্ডিং ইজ অ্যাডজাসেন্ট টু দ্য পার্ক, অ্যাডজাসেন্ট টু মানে হচ্ছে লেগে থাকা, মানে বিল্ডিংয়ের সাথেই ওই পার্কটা লেগে আছে। দ্য ডিসিশন ইজ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল, সাবজেক্টের পর টু বসে। হি ইজ এফিসিয়েন্ট ইন হিজ ওয়ার্ক, মানে দক্ষ, সে তার কাজে খুব দক্ষ। দ্য বয় ইজ উইক ইন ম্যাথমেটিক্স। শি ইজ লয়াল টু হার ফ্রেন্ড, লয়ালের পর টু বসে। হি হ্যাজ অ্যাসিউরড মি অফ সেফটি, অ্যাসিউর অফ হলো আশ্বস্ত করা, সে আমাকে নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করেছে। আই অ্যাম নট ব্যাড অ্যাট টেনিস, ব্যাড অ্যাট মানে দুর্বল। হি পারসিস্টেড ইন হিজ ডিমান্ড, পারসিস্ট ইন অবিচল থাকা। হি অ্যাপোলোজাইজড ফর হিজ মিস্টেক, অ্যাপোলোজাইজ ফর ক্ষমা চাওয়া। দ্য পেশেন্ট ওয়াজ কিওর্ড অফ ম্যালেরিয়া, কিওর অফ নিরাময় করা, রোগীটি ম্যালেরিয়া থেকে সেরে উঠেছে। দ্য বুক ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু ফ্রেঞ্চ, অনুবাদ করা, ট্রান্সলেট ইন্টু অনুবাদ করা। হি ওয়াজ অ্যাস্টোনিশড অ্যাট হার রিপ্লাই, অ্যাস্টোনিশড অ্যাট বিস্মিত হওয়া। হি ইজ সেন্সিটিভ টু ক্রিটিসিজম, সেন্সিটিভ টু সংবেদনশীল। হি ইজ ওভারওয়েলমড উইথ ইমোশন, মানে পরিপূর্ণ, সে আবেগে পুরো পরিপূর্ণ। হি হ্যাজ অ্যাসিওরড মি অফ সেফটি। শি ইজ অ্যাওয়ার অফ দ্য সিচুয়েশন, অ্যাওয়ার অফ সচেতন। দ্য রুল অ্যাপ্লাইস টু অল কেসেস, অ্যাপ্লাইস টু প্রযোজ্য হওয়া। শি ওয়াজ নার্ভাস অ্যাবাউট দ্য ইন্টারভিউ, নার্ভাস অ্যাবাউট চিন্তিত। হি ইজ ফেমাস ফর হিজ জেনারেসিটি, ফেমাস ফর সে উদারতার জন্য বিখ্যাত। দ্য প্লেয়ার্স আর অ্যান্থুজিয়াস্টিক অ্যাবাউট দ্য গেম, খেলোয়াড়রা খেলার প্রতি খুব আগ্রহী, মানে উচ্ছ্বসিত। অ্যান্থুজিয়াস্টিক অ্যাবাউট আগ্রহী। আই অ্যাম অপটিমিস্টিক অ্যাবাউট দ্য রেজাল্ট, আশাবাদী। হি ইজ প্রাউড অফ হিজ অ্যাচিভমেন্ট, প্রাউড অফ গর্বিত। দ্য লয়ার ইজ রেসপন্সিবল ফর দ্য কেস, রেসপন্সিবল ফর দায়িত্বশীল। হি ইনসিস্টেড অন পেইং দ্য বিল, ইনসিস্ট অন জোর দেয়া। শি হ্যাজ ডিফিকাল্টি ইন স্পিকিং ইংলিশ, ডিফিকাল্টি ইন, তার ডিফিকাল্টির পর ইন বসে, ইনসিস্টের পর অন, রেসপন্সিবল ফর। এঙ্গেজড ইন, দ্য সায়েন্টিস্ট ইজ এঙ্গেজড ইন রিসার্চ। দে অবজেক্টেড টু দ্য নিউ রুলস, অবজেক্ট টু আপত্তি করা, অবজেক্ট টু আপত্তি করা। শি ইজ ম্যারিড টু এ বিজনেসম্যান, শি ইজ ম্যারিড টু এ বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ীর সাথে বিবাহিত। ম্যারিড টু। হি অ্যাপ্লাইড ফর এ জব, অ্যাপ্লাই ফর আবেদন করা। দ্য টিচার ওয়াজ স্ট্রিক্ট অ্যাবাউট ডিসিপ্লিন, স্ট্রিক্ট অ্যাবাউট কঠোর হওয়া। হি স্পেশালাইজড ইন হার্ট সার্জারি, স্পেশালাইজড ইন বিশেষজ্ঞ হওয়া।
হি লিনড অ্যাগেনস্ট দ্য ওয়াল, লিন অ্যাগেনস্ট দেয়ালের উপর ভর দিয়া দাঁড়িয়ে আছে। শি ওয়াজ রিলিভড অফ হার ডিউটিস, রিলিভ অফ অব্যাহতি পাওয়া, তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। গুরুত্বপূর্ণ যেই 7টি শব্দের পরে অন বসে সে 7টি শব্দ হচ্ছে ডিপেন্ড অন, ফোকাস অন, ইনসিস্ট অন, রিলাই অন, ওয়ার্ক অন, অ্যাগ্রি অন, ব্লেম অন। ডিপেন্ড, ফোকাস, ইনসিস্ট, রিলাই, ওয়ার্ক, অ্যাগ্রি, ব্লেম অন। ডিপেন্ড অন, ফোকাস অন, ইনসিস্ট অন, রিলাই অন, ওয়ার্ক অন, অ্যাগ্রি অন, ব্লেম অন। যাদের পরে টু বসে লিসেন টু, বিলং টু, লিড টু, অবজেক্ট টু, রেসপন্ড টু, কন্ট্রিবিউট টু, রিলেট টু। লিসেন, বিলং, লিড, অবজেক্ট, রেসপন্ড, কন্ট্রিবিউট, রিলেট এগুলোর পর টু বসে। তাহলে লিসেন টু, বিলং টু, লিড টু, অবজেক্ট টু, রেসপন্ড টু, কন্ট্রিবিউট টু, রিলেট টু। গুরুত্বপূর্ণ যে 7টি শব্দের পরে ইন বসে ইন্টারেস্টেড ইন, সাকসিড ইন, বিলিভ ইন, ইনভলভ ইন, পার্টিসিপেট ইন, স্পেশালাইজ ইন, রেজাল্ট ইন। রেজাল্ট ইন, স্পেশালাইজ ইন, পার্টিসিপেট ইন, ইনভলভ ইন, বিলিভ ইন, সাকসিড ইন, ইন্টারেস্টেড ইন। ইন্টারেস্টেড, সাকসিড, বিলিভ, ইনভলভ, পার্টিসিপেট, স্পেশালাইজ, রেজাল্ট ইন। যাদের পরে অ্যাট বসে লুক অ্যাট, গুড অ্যাট, পয়েন্ট অ্যাট, অ্যারাইভ অ্যাট, স্মাইল অ্যাট, পয়েন্ট অ্যাট, এইম অ্যাট। লুক অ্যাট, গুড অ্যাট, পয়েন্ট অ্যাট, অ্যারাইভ অ্যাট, স্মাইল অ্যাট, এইম অ্যাট। যাদের পরে অফ বসে অ্যাফ্রেড অফ, অ্যাওয়ার অফ, থিঙ্ক অফ, প্রাউড অফ, ক্যাপাবল অফ, ড্রিম অফ, রিমাইন্ড অফ। অ্যাফ্রেড, অ্যাওয়ার, থিঙ্ক, প্রাউড, ক্যাপাবল, ড্রিম, রিমাইন্ড এই সবগুলির পর অফ বসে। অ্যাফ্রেড অফ, অ্যাওয়ার অফ, থিঙ্ক অফ, প্রাউড অফ, ক্যাপাবল অফ, ড্রিম অফ, রিমাইন্ড অফ। যে সকল গুরুত্বপূর্ণ শব্দের সাথে উইথ বসে অ্যাগ্রি উইথ, আর্গিউ উইথ, বিগিন উইথ, কোলাইড উইথ, কম্পেয়ার উইথ, কমপ্লিট উইথ, কমপ্লেইন উইথ, কনসার্ন উইথ, চার্জ উইথ, হেল্প উইথ, ইন্টারফেয়ার উইথ, মিট উইথ, প্রেজেন্ট উইথ, প্রোভাইড উইথ, কোয়ারেল উইথ, শেয়ার উইথ, ট্রাস্ট উইথ। যেসব শব্দের পরে অফ বসে অ্যাপ্রুভ অফ, বাল্ক আউট অফ, কম্পোজ অফ, কনসিভ অফ, কনসিস্ট অফ, কনভিক্ট অফ, কিওর অফ, despair of, dream of, get rid of, get tired of, hear of, hope of, reminds of, rob of, suspect of, think of। আর এখন যেসব শব্দের পরে ফর বসে অ্যাকাউন্ট ফর, অ্যাপ্লাই ফর, অ্যারেঞ্জ ফর, কেয়ার ফর, পে ফর, প্রে ফর, প্রিপেয়ার ফর, প্রেস ফর, প্রোভাইড ফর, পানিশ ফর, রুম ফর, সার্চ ফর, স্ট্যান্ড ফর, সাবস্টিটিউট ফর, থ্যাঙ্ক ফর, ইউজ ফর, ওয়েট ফর। স্টাডি অফ রিলিজিয়ন এটাকে এক কথায় বলে থিওলজি। ধর্ম নিয়ে পড়াশোনা করাকে থিওলজি বলে। স্টাডি অফ হেরিডিটারি এটাকে বলা হয় জেনেটিক্স। হেরিডিটারি মানে হচ্ছে বংশানুক্রমিক। স্টাডি অফ কয়েন্স মানে হচ্ছে নিউমিসম্যাটিক্স। স্টাডি অফ বার্ডস অর্নিথোলজি, এটা গুরুত্বপূর্ণ। স্টাডি অফ বার্ডস অর্নিথোলজি, পক্ষী বিজ্ঞান বা পাখি বিজ্ঞান। স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি। স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যানথ্রোপোলজি। স্টাডি অফ সায়েন্স অফ ইনসেক্টস এন্টোমোলজি, এন্টোমোলজি।
study of problems of old age, gerontology, gerontology, study of relation between organism and environment, ecology, ইকোলজি, অর্গানিজম এবং এনভায়রনমেন্টের মধ্যে যে রিলেশন নিয়ে যেই পড়াশোনাটা করা হয় সেটাকে বলা হয় ইকোলজি। স্টাডি অফ ফ্লাইং এরোপ্লেনস বলা হয় এভিয়েশন, এভিয়েশন। স্টাডি অফ আর্থ অ্যান্ড রকস, জিওলজি, স্টাডি অফ আর্থ অ্যান্ড রকস, জিওলজি। স্টাডি অফ লিভিং থিংস, বায়োলজি। Study of celestial bodies, astronomy. Study of celestial bodies, এটাকে বলা হয় astronomy. Study of the influence of planets and stars, astrology. Scientific study of bodily disease, pathology. Study of language, philology. ভাষা নিয়ে পড়াশোনা করাকে বলা হয় ফিলোলজি। স্টাডি অফ বিস, অ্যাপিওলজি। স্টাডি অফ বিস হলো অ্যাপিওলজি। স্টাডি অফ হার্ট ডিজিজ, কার্ডিওলজি। স্টাডি অফ ট্রিস হলো ডেন্ড্রোলজি, ডেন্ড্রোলজি, এটা ব্যতিক্রম। স্টাডি অফ স্কিন ডিজিজ, ডার্মেটোলজি। স্টাডি অফ হ্যান্ড রাইটিং, গ্রাফোলজি। স্টাডি অফ মেডিসিন অফ উইমেন, গাইনোকোলজি। Study of liver, hepatology, hepatology. Study of horses, hippology, hippology. Study of water, hydrology. Study of weather, meteorology, এটা গুরুত্বপূর্ণ। Study of weather, meteorology. Study of kidneys and their disease, nephrology. Study of nerves, নিউরোলজি। স্টাডি অফ নার্ভস হলো নিউরোলজি। স্টাডি অফ ক্যান্সার, অনকোলজি। স্টাডি অফ ক্যান্সার হলো অনকোলজি। স্টাডি অফ আইস, অপথেলমোলজি, অপথেলমোলজি, এটা হলো স্টাডি অফ আইস। স্টাডি অফ মাউন্টেন্স অ্যান্ড দেয়ার ম্যাপিং হলো অরোলজি। স্টাডি অফ বোনস, অস্টিওলজি। স্টাডি অফ বোনস, অস্টিওলজি। Study of rocks, petrology. Study of earthquakes, seismology. Study of snakes, serpentology. Study of mouth and its diseases, stomatology. Study of poisons, toxicology. Study of flags, vexillology. Study of flags, vexillology. Study of animals, zoology. Study of medicine for children and their disease, pediatrics, pediatrics. Study of broken bones, orthopedics. Study of handwriting, graphology. Art of handwriting, calligraphy, এটা গুরুত্বপূর্ণ। Art of good writing, good handwriting, ক্যালিগ্রাফি। আর হচ্ছে ব্যাড হ্যান্ডরাইটিংকে বলা হয় ক্যাকোগ্রাফি। গুড হ্যান্ডরাইটিং হলো ক্যালিগ্রাফি, ব্যাড হ্যান্ডরাইটিং হলো ক্যাকোগ্রাফি। এ রিটেন মেসেজ ফ্রম ফার অফ প্লেস, টেলিগ্রাফ। এ পারসন হু রাইট, ডিকশনারিজ, লেক্সিকোগ্রাফার, খুব গুরুত্বপূর্ণ লেক্সিকোগ্রাফার বা লেক্সিকোগ্রাফিও বলা হয়। An expert in writing maps মানে drawing, cartographer, cartographer. Writing of one's life story, এটা হলো biography. Writing of one's own life story, autobiography, autobiography, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। Writing of one's own life story, autobiography. A process of printing from a plate, lithography. Self-rule or control, autonomy. A self-moving vehicle, automobile. A machine that functions by itself, automatic.
a signature of oneself, autograph. One with unlimited power, autocrat. One with unlimited power, autocrat. Love for mankind, philanthropy. Love for mankind, philanthropy. One who loves books as collection, bibliophile, bibliophile. One who loves women, philogene. One who loves men, androphile. One who loves wisdom, philosopher. One who is all powerful, omnipotent. One who is all powerful, omnipotent, সর্বশক্তিমান. Almighty, who know is all knowing, omniscient. মানে যে সব কিছু জানে তাকে বলা হয় omniscient. One who is present all over, যে সর্বত্র বিস্তার করে, omnipresent. One who eats all kinds of food, সর্বভোগ মানে হচ্ছে omnivorous, omnivorous, যে সব ধরনের খাবার খায়, omnivorous. A book containing all the published works of an author, omnibus. One who believes in God, theist. One who believes in one God, monotheist. One who believes in many gods, polytheist. One who believes the presence of God in everything in the universe, pantheist. Religious madness, theomania. Religious madness, theomania. Practicing only one marriage, এটাকে বলা হয় monogamy. Practicing two marriages, bigamy. Practicing several marriages, polygamy. তাহলে monogamy, একটা বিয়ে করলে হয় monogamy, দুইটা বিয়ে করলে হয় bigamy, দুয়ের অধিক, তিনটা চারটা পাঁচটা অসংখ্য বিয়ে করলে হয় polygamy. আর যে বিয়ে করা পছন্দ করে না, one who hates marriage, তাকে বলা হয় misogamy. The study of human development, anthropology. One who loves his fatherland বা motherland, patriot. An inheritance from father, patrimony. The killing of a whole race, এটাকে বলা হয় genocide. The killing of a king, regicide. The killing of a king, এটাকে বলা হয় regicide. The killing of a human being, homicide. The killing of oneself, suicide. To walk aimlessly, amble. A baby carries, perambulator. Carries for sick people, ambulance. One who walks in sleep, somnambulist. One who walks in sleep, somnambulist. Living on flesh, carnivorous. Living on grass, herbivorous. যে শুধু মাংস খেয়ে বাঁচে তাকে বলা হয় কার্নিভোরাস, আর যারা শুধু সবজি বা ঘাস খেয়ে বাঁচে তাদেরকে বলা হয় হার্বিভোরাস. মানে তৃণভোজী প্রাণীদের বলা হয় হার্বিভোরাস, আর মাংসাশী প্রাণীদের বলা হয় কার্নিভোরাস. আর যারা শুধু মাছ খেয়ে বাঁচে তাদেরকে বলা হয় প্যাসিভোরাস, লিভিং অন ফিশ. আর যে সব কিছু খেয়ে বাঁচে বা সব কিছুই খায় তাদেরকে বলা হয় সর্বভোগ বা অমনিভোরাস. A person leaving his native country to settle in another, এটাকে বলা হয় emigrant. A person coming to a foreign land to settle there, immigrant. A person looking only to the bright side of things, তাকে বলা হয় optimist. A person looking only to the dark side of things, তাকে বলা হয় pessimist. A person giving up his faith, অ্যাপোস্টেট বা রেনেগেট. অ্যাপোস্টেট বা রেনেগেট, এটা গুরুত্বপূর্ণ. এ পারসন গিভিং আপ হিজ ফেইথ, অ্যাপোস্টেট বা রেনেগেট. এ পারসন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজেস, লিঙ্গুইস্টিক. এ পারসন স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজেস, পলিগট. এ পারসন হু অলওয়েজ ডাউটস, সেপ্টি. A person living at the same time with another, contemporary.
A person who speaks for others, a spokesman. A person working in the same place, colleague. A person living in a foreign country, বলা হয় ফরেনার বা এলিয়েন। এ পারসন আনএবল টু পে ডেপস, ব্যাংক্রাফট বা ইনসলভেন্ট। এ পারসন আনএবল টু রাইট, ইলিটারেট। এ পারসন ডিভয়েড অফ নলেজ, ইগনোরেন্ট। এ পারসন ডিভয়েড অফ নলেজ, যে জ্ঞান থেকে দূরে আছে তাকে বলা হয় ইগনোরেন্ট। এটা অনেকে কনফিউজ করে ফেলে, এটাকে ইলিটারেট ভাবে। না, যে লিখতে পারে না সে হলো ইলিটারেট। এ পারসন হু ইটস অনলি ভেজিটেবল, ভেজিটেরিয়ান। এ পারসন হু ইটস এক্সেসিভলি, যে অনেক প্রচুর পরিমাণে খায়, গ্লুটন। এ পারসন হু ট্রিটস ফুড ডিজিজ, ক্যারিওপোডিস্ট, কাইরোপোডিস্ট। এ পারসন হু এক্সামিন্স আইস অ্যান্ড সেলস গ্লাসেস, অপটিশিয়ান। A person who has studied on drugs and their composition, pharmacologist. A person who has studied on drugs and their composition, pharmacologist. A doctor specialized in children, in child care and child disease, pediatrician. A doctor who treats mental illness, সাইক্রিয়াটিস্ট। এই নামটা, এই বানানটা খুব গুরুত্বপূর্ণ, স্পেলিং মিস্টেক আসতে পারে। সাইক্রিয়াটিস্ট, PSYCHIATRIST। এ পারসন হু স্টাডিজ হিউম্যান মাইন্ড, সাইকোলজিস্ট। এ পারসন হু ফোরটেলস থিংস বাই দ্য স্টার্স, অ্যাস্ট্রোলজার, জ্যোতির্বিজ্ঞানী। এ পারসন হু স্টাডিজ হেভেনলি বডিজ, অ্যাস্ট্রোনমার, জ্যোতির্বিদ। এ পারসন হু স্টাডিজ অ্যানশিয়েন্ট থিংস অ্যান্ড রিলিক্স, আর্কিওলজিস্ট। এ পারসন হু মেন্ডস শুজ, কবলার। এ পারসন হু কার্ভস অন স্টোনস, স্কাল্পটর। এ পারসন হু সেলস মেডিসিন, ড্রাগিস্ট। এ পারসন হু রিডস দ্য পামিস্ট। A person who collects stamps, philatelist. A person who collects stamps, philatelist. A person who deals in cattle, drove. A person who deals in cattle, drove. A person who sells flowers, florist. A person who sells flowers, florist. A person who studies earth and rocks, geologist. A person who travels for selling things, hawker. A person that sells a particular product, vendor. A person who rides horses in races, তাকে বলা হয় জকি। A person who mends water pipes, plumber. A person who makes earthen pots, তাকে বলা হয় potter. A person who carries burden for hire, porter. A person who writes shorthand, stenographer. A person who converts rawhide into leather, tanner. A person who lends money at a very high rate of interest, usurer. A person who deals in wine, vinter. A person in charge of a museum, curator. A person vanished from his own country, exile. A person who spends too much, তাকে বলা হয় extravagant. A person died for a noble cause, martyr. A person died for a noble cause, martyr. A person who journeys to a holy place, pilgrim. A person who journeys to a holy place, pilgrim. A person who foretells events, prophet. A person who was before another, predecessor. A person who comes after another, successor.
এ পার্সন হু টেক্স রেফিউজি ইন এ ফরেন কান্ট্রি তাকে বলা হয় রেফিউজি। এ মেসেঞ্জার হু সেন্ডস মেসেজ ইন এ গ্রেট হ্যাস্ট কুরিয়ার। এ প্লেস হোয়ার ডগস আর কেপ্ট ক্যানেল। এ প্লেস হোয়ার ডগস আর কেপ্ট, এটা গুরুত্বপূর্ণ, ক্যানেল। এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট অ্যাপিয়ারি। এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট অ্যাপিয়ারি। এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট অ্যাভিয়ারি অ্যাভিয়ারি। এ ডুয়েলিং প্লেস ফর ওয়াইল্ড বিস্ট ডেন। এ ডুয়েলিং প্লেস ফর ওয়াইল্ড বিস্ট, এটাকে বলা হয় ডেন। এ প্লেস হোয়ার ফিশেস আর কেপ্ট অ্যাকোয়ারিয়াম। এ প্লেস হোয়ার ফিশেস আর কেপ্ট অ্যাকোয়ারিয়াম। দ্য হাউস অফ এ জিপসি ক্যারাভ্যান। দ্য হাউস অফ এ জিপসি ক্যারাভ্যান। এ প্লেস ফর প্রোডাকশন অফ ব্রেড বেকারি। এ প্লেস ফর প্রোডাকশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ মিল্ক dairy. A place for keeping cars garage. A place for keeping aeroplanes হবে hangar. A place for keeping cars হলো garage. A place for keeping aeroplane হলো hangar. A place for discharge from the bowels restroom. A place where money is coined mint. A place where money is coined mint. A shelter for cows cowshed. প্রথম প্রশ্নে বলা আছে এ বুল মার্কেট মিন্স হোয়াট। বুল মার্কেট মানে হচ্ছে রাইজিং বুঝায়। আর যদি বিয়ার মার্কেট থাকে বিয়ার মার্কেট থাকলে সেটা ডাউনফল বোঝানো হয়। তাহলে বুল মার্কেট হচ্ছে সবসময় রাইজিং বুঝায়। এটা 17তম বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন ধরনের নবম দশম গ্রেডের সকল পরীক্ষাতেই এই প্রশ্নটা আসছিল এর আগে। তো বুল মার্কেট মানে রাইজিং। ওয়ান্স ইন এ ব্লু মুন, তাহলে ওয়ান্স ইন এ ব্লু মুন মানে কি বোঝায়? এটা মানে হচ্ছে ভেরি রেয়ারলি, অর্থাৎ যার দেখাই পাওয়া যায় না, অমাবস্যার চাঁদ এরকম জিনিসটা। এরপর গিভ সামবডি এ পিস অফ ইয়োর মাইন্ড, এটা মানে হচ্ছে কি? এটা মানে হচ্ছে টেল সামওয়ান দ্যাট ইউ আর ভেরি অ্যাংরি। বার্ডস ফ্লাই ড্যাশ ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই। 43তম বিসিএস পরীক্ষাতে এটা আসছিল। তারপর দ্য ইডিয়ম এ স্টিচ ইন টাইম সেভস নাইন, মানে হচ্ছে টাইমলি অ্যাকশন। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট যে কাজটা করতে হবে সেটা করার কথা বলছে। এ স্টিচ ইন টাইম সেভস নাইন, তাহলে টাইমলি অ্যাকশন বোঝানো হয়েছে এটা। তারপর while living in poverty the poet had to dash a great deal of suffering put up with, মানে সহ্য করা। এরপর হচ্ছে টু পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, এটা মানে হচ্ছে টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস। ন্যাচারালিভাবে যেটা ঘটে সেটা না ঘটে রিভার্সভাবে কোনো কাজ ঘটানো হচ্ছে। এই স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস, এটা মানে হচ্ছে ভার্বাস ওয়ার্ড বা ভার্বাস স্পিচ, মানে হচ্ছে বা আরেকভাবে বলা যায় যে বাচাল যারা তাদেরকে ভার্বাস বলা হয়। তারপর হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন বটম লাইন। বটম লাইন মানে হচ্ছে খুব দরকারি বিষয়, দ্য এসেনশিয়াল পয়েন্ট। তাহলে বটম লাইন মানে হচ্ছে এসেনশিয়াল পয়েন্ট বোঝানো হয়। তারপর হচ্ছে দ্য ফ্রেজ সাইন্ডাই, এটা মানে হচ্ছে আনসার্টেন, যা নির্দিষ্ট না। ঠিক আছে। এরপর হচ্ছে মেইডেন স্পিচ। মেইডেন স্পিচ মানে হচ্ছে একদম সর্বপ্রথম যেই স্পিচটা দেওয়া হবে, বক্তব্যটা দেওয়া হবে, সেটা হচ্ছে মেইডেন স্পিচ, ফার্স্ট স্পিচ। চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টেক দ্য বুল বাই দ্য হর্ন, এটা মানে হচ্ছে টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ, সাহসিকতার সাথে শত্রুর মোকাবেলা করা। টেক দ্য বুল বাই দ্য হর্ন টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ।
কারেক্ট সেন্টেন্স হচ্ছে দ্য গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স। বার্স্ট আউট কিন্তু হবে না, বার্স্ট ইনটু হবে। অ্যাকিল হিল মানে হচ্ছে দুর্বল জায়গা, তার মানে উইক পয়েন্ট। 37তম বিশেষ পরীক্ষা সহ অন্যান্য সকল পরীক্ষাতেই এটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা আসছিল। অ্যাকিলস হিল এ উইক পয়েন্ট। তারপর হচ্ছে গিভিং সামওয়ান দ্য কোল্ড শোল্ডার মানে হচ্ছে কাউকে ইগনোর করা। তাহলে টু ইগনোর সামবডি, টু ইগনোর সামবডি। দ্য ফ্রেজ ডগ ডেজ, ডগ ডেজ মানে হচ্ছে খুব গরম ওয়েদার, এটাকে বলা হয় ডগ ডেজ। ওয়েন্ট ডাউন, ওয়েন্ট ডাউন মানে কি? ওয়েন্ট ডাউন মানে হচ্ছে ভেঙে পড়া, কোল্যাপসড। লুক ওভার, লুক ওভার মানে হচ্ছে এক্সামিন ক্লোজলি, ঠিক আছে? এক্সামিন করা কাউকে খুব কাছাকাছিভাবে রেখে। এরপর হচ্ছে ওপেন উইথ ওপেন আর্মস, উইথ ওপেন আর্মস হচ্ছে ওয়ার্মলি, উষ্ণভাবে, মানে কাউকে অভিনন্দন জানানো। টু ডু অ্যাওয়ে উইথ, এটা মানে কি? মানে হচ্ছে টু গেট রিড অফ। এরপর হচ্ছে অনলি দোজ হু আর নট সিরিয়াস টু দ্য সাকসেস ওয়ার্ক বাই ড্যাশ অ্যান্ড স্টার্স, বাই ফিটস অ্যান্ড স্টার্স, এটা মনে রাখতে হবে। বাই ফিটস অ্যান্ড স্টার্স এটাই ফ্রেজ অ্যান্ড ইডিয়ম। এই স্টিচ ইন টাইম সেভস 9, 36তম বিশেষ পরীক্ষাতে আসছিল টাইমলি অ্যাকশন। ইচ অফ দ্য ফলোয়িং ইডিয়মস ইজ ফলোড বাই সাম অল্টারনেটিভস, তাহলে এটা হচ্ছে টু কিপ ওয়ান হেড মানে হচ্ছে শান্ত থাকা। টু কিপ ওয়ান হেড মানে হচ্ছে শান্ত থাকা। টু কিপ কাম। এরপর হচ্ছে নৌভরিচ, নৌভরিচ মানে হচ্ছে যে নতুন নতুন যে খুব বড় লোক হয়েছে। নিউ রিচ, এটা হলো নৌভরিচ, ঠিক আছে? তারপর হচ্ছে বাই ফেয়ার মিন্স অর ফাউল, তাহলে বাই ফেয়ার মিন্স অর ফাউল অর্থাৎ হচ্ছে ইন এনি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট, অর্থাৎ যে কোনোভাবেই হোক, সৎ পথে হোক আর অসৎ পথেই হোক, কোনো কাজ করা। দ্য ফলোয়িং ইডিয়ম ইজ, এটা হচ্ছে টু এন্ড ইন স্মোক, টু কাম টু নাথিং, এটা অসংখ্য পরীক্ষাতে আসছিল। টু এন্ড ইন এ স্মোক, টু কাম টু নাথিং, টু এন্ড ইন এ স্মোক, টু কাম টু নাথিং। লুক বিফোর ইউ লিভ, অর্থাৎ মানে হচ্ছে ভাবিয়া করিও কাজ, এটা বোঝানো হয়, বা ভেবে চিনতে তারপর কাজ করতে বলা হয়েছে, অর্থাৎ মানে হচ্ছে বি অ্যাওয়ারি। দে ট্রাইড হার্ট অ্যান্ড ড্যাশ, হার্ট অ্যান্ড সোল, খুব কঠোর পরিশ্রম করছে, হার্ট অ্যান্ড সোল, বাট কুড নট প্রিভেল। এবার হচ্ছে আউট অ্যান্ড আউট, আউট অ্যান্ড আউট মানে হচ্ছে থরলি, সম্পূর্ণ রূপে। আউট অ্যান্ড আউট মানে বুঝে হচ্ছে সম্পূর্ণ রূপে। টু ব্রেক দ্য আইস, এটা মানে হচ্ছে কোনো কনভারসেশন শুরু করা, টু স্টার্ট এ কনভারসেশন। ডেড লেটার মানে হচ্ছে ল নট ইন ফোর্স, তাহলে ডেড লেটার মানে হচ্ছে কি? ল নট ইন ফোর্স। নিপ ইন দ্য বার্ড, অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া, তার মানে ডিস্ট্রয় অ্যাট দ্য ভেরি বিগিনিং, শুরুতেই কোনো কিছু বিনষ্ট হয়ে যাওয়া। ব্ল্যাক শিপ, এটা অর্থ কি? এটা অর্থ হচ্ছে কুলাঙ্গার। প্লিজ কিপ অ্যান ড্যাশ অন দ্য বেবি, নজর রাখো। কিপ অ্যান আই মানে হচ্ছে নজর রাখা। হিজ পুয়ার হেলথ ইজ দ্য মেইন রোড ব্লক টু হিজ প্রমোশন, তাহলে রোড ব্লক মানে কি? মানে হচ্ছে বাধা। অবস্টেকল, অবস্টেকল অর্থ হচ্ছে বাধা। তারপর লুক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ। দ্য মার্ডার ওয়াজ ক্যারিড আউট ইন কোল্ড ব্লাড, টু ক্যারি কোলস টু নিউ ক্যাসেল, মানে টু টেক থিংস হোয়ার দে আর অলরেডি প্লেন্টিফুল,
নিউ ক্যাসেলে অলরেডি কয়লা পাওয়া যায়, কিন্তু তারপরও আবার নিউ ক্যাসেলই কয়লা নিয়ে যাওয়া হচ্ছে। এইখান থেকে হচ্ছে এই ফ্রেজ এন্ড ইডিয়মটা আসছে, টু ক্যারি কোলস টু নিউ ক্যাসেল, টু টেক থিংস আর দে আর অলরেডি প্লেন্টিফুল। অর্থাৎ যেখানে কোনো জিনিস প্রচুর পরিমাণে আছে আবারও সেম জিনিসটা ওই জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর হচ্ছে পাস ফর, কোয়ালিটি। পাস ফর মানে হচ্ছে কোয়ালিটি। দ্য এক্সপ্রেশন অ্যান এক্সাইটিং অ্যান্ড ইন্টারেস্টিং টাইম ক্যান বি রিপ্লেসড বাই এ হোয়েল অফ টাইম। এ হোয়েল অফ টাইম। তারপর 45 নাম্বার, নাজমা ওয়াজ ইন সেভেন্থ হেভেন, মানে খুবই খুশি হওয়া। সেভেন্থ হেভেন মানে হচ্ছে হোয়েন শি হার্ড অ্যাবাউট হার সন্স রেজাল্ট। তাহলে নাজমা অনেক বেশি খুশি হয়েছিল যখন সে তার সন্তানের ছেলের রেজাল্ট শুনতে পায়। হেয়ার সেভেন্থ হেভেন রেফার্স টু ইন এ স্টেট অফ সুপ্রিম হ্যাপিনেস, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে খুশি হওয়াটাই হলো এই সেভেন্থ হেভেন। টু কিপ ওয়ান্স হেড, এটা মানে হচ্ছে টু কিপ কাম, শান্ত থাকা। হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট? অসংখ্য পরীক্ষাতে আসছিল, 26 BCS, 10ম BCS সহ সকল নবম দশম গ্রেডের পরীক্ষাতে এটা আসছিল। এটা মানে হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল। হোয়াইট এলিফেন্ট মানে এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাবলসাম পজেশন। এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাবলসাম পজেশন। বার্নিং কোশ্চেন মানে হচ্ছে এ হটলি ডিসকাসড কোশ্চেন, অর্থাৎ রিসেন্ট টাইমে কোনো টপিক নিয়ে অনেক বেশি কথা বলা, ডিসকাস করা, সেটা হচ্ছে বার্নিং কোশ্চেন। সোয়ান সং মানে হচ্ছে লাস্ট ওয়ার্ক, ঠিক আছে, কারো মৃত্যুর আগে বা কারো শেষ কাজকে বলা হয় সোয়ান সং, লাস্ট ওয়ার্ক। এটাও অসংখ্য পরীক্ষাতে আসছিল। বাই ফিটস অ্যান্ড স্টার্স মানে হচ্ছে অনিয়মিতভাবে, ইরেগুলারলি। বাই ফিটস অ্যান্ড স্টার্স মানে হচ্ছে ইরেগুলারলি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ফ্রেজ কাম ইন টু ফোর্স? মানে হচ্ছে মেক ইফেক্টিভ, মেক ইফেক্টিভ। ব্রিং টু বুক, ব্রিং টু বুক মানে হচ্ছে ফেচ দ্য জাস্টিস, ফেচ ফর জাস্টিস। সিলভার লাইনিং মানে হচ্ছে আশা, হোপ। হি রিফিউজড পয়েন্ট ব্ল্যাঙ্ক টু হেল্প মি, মানে সে একদম আমাকে হেল্প করবেই না, এরকম। মিস আলম ওয়াজ থ্রো অ্যান্ড থ্রো এ গ্রেট ওমেন, ঠিক আছে। এরপর হচ্ছে মেক গুড, মেক গুড মানে হচ্ছে কম্পেনসেশন, মেক গুড মানে হচ্ছে কম্পেনসেশন। ফেস টু ফেস, ফেস টু ফেস এটা মানে হচ্ছে ইন পার্সন বুঝায়, সামনাসামনি কথা বলা। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে এটার হচ্ছে হি লিভস দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, মানে একদম সম্পূর্ণ তল্পিতল্পা সহ, মানে তার ব্যাগ সহ যা ছিল সব কিছু নিয়ে সেই জায়গা থেকে চলে গেছে, কোনো কিছুই বাদ রাখে না, সে সব কিছু নিয়ে চলে গেছে। ইন এ বডি মিন্স টুগেদার, ফ্যাগ অ্যান্ড মিন্স মানে হচ্ছে দ্য লাস্ট পার্ট, ফ্যাগ অ্যান্ড মানে হচ্ছে দ্য লাস্ট পার্ট। হোয়াইট কালার জব, এ জব উইদাউট ম্যানুয়াল লেবার, এ জব উইদাউট ম্যানুয়াল লেবার, এটাকে বলা হয় হোয়াইট কালার জব। হি সাকসিড ইন লাইফ বাই ভার্চিউ অফ হিজ ট্যালেন্টস। উই সাপোর্টেড বাংলাদেশ হোল হার্টেডলি, ঠিক আছে, সম্পূর্ণভাবে আমরা বাংলাদেশকে সাপোর্ট করি। দ্য প্রাইস অফ ডেইলি নেসেসারি ইনক্রিজেস বাই লিভস অ্যান্ড বাউন্ডস, অগণিত হারে এটা বেড়েই যাচ্ছে প্রতিনিয়ত। হি শোড ড্যাশ ওয়েন দ্য ডেঞ্জার কাম, হি শোড কোল্ড শোল্ডার ওয়েন দ্য ডেঞ্জার কাম। I would give my right arm
ইফ আই কুড গেট টিকেটস ফর দ্য কনসার্ট, তাহলে গিভ মাই রাইট আর্ম, এটা মানে হচ্ছে ডু অ্যাবসলুটলি এনিথিং, ডু অ্যাবসলুটলি এনিথিং। তাহলে ডু অ্যাবসলুটলি এনিথিং। অ্যাট দ্য 11th আওয়ার, এটা মানে হচ্ছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। অরণ্যের রোদন, এটা ইংলিশ হচ্ছে ক্রাই ইন দ্য উইল্ডারনেস। টু টেক সামবডি ফর এ ক্রুজিং, এটা মানে হচ্ছে টু কিপ কোম্পানি, টু কিপ কোম্পানি। দ্য ওয়েট ওয়াজ টু মাচ অ্যান্ড দ্য পিলার গেভ ওয়ে, গেভ ওয়ে মানে হচ্ছে ওয়াজ ব্রোকেন, গেভ ওয়ে মানে হচ্ছে ওয়াজ ব্রোকেন। The supervisor showed great enthusiasm and appreciation, contrary to what the laborers had expected. তাহলে contrary to এটা অপোজিট জিনিস বুঝে সবসময়, বিপরীতভাবে, তার মানে অপোজিশন। দ্য কারেক্ট মিনিং অ্যাট হোম, অ্যাট হোম মানে হচ্ছে এক্সপার্ট বোঝানো হয়, অ্যাট হোম মানে এক্সপার্ট বোঝানো হয়। ইন কোল্ড ব্লাড মানে হচ্ছে বংশ গৌরব। ইউ উইল নো দ্য ট্রুথ, এটা মানে হচ্ছে ইন গুড টাইম বোঝানো হয়। এ বেড অফ রোজেস মানে হচ্ছে এ লাইফ অনলি অফ জয় অ্যান্ড হ্যাপিনেস। ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে ভেরি রেয়ারলি, যা একদমই দেখা যায় না, দেখতে পাওয়া যায় না, মানে যা ঘটবে না এরকম একটা জিনিস হলো ওয়ান ইন এ ব্লু মুন বা ওয়ান্স ইন এ ব্লু মুন। এ স্টোনস থ্রো মানে হচ্ছে অ্যাট এ শর্ট ডিস্টেন্স, নিকটবর্তী বোঝানো হয়। হি ওয়াজ ইন এ রিভারি, এটা মানে হচ্ছে হি ওয়াজ ড্রিমিং। রাইডিং ফর এ ফল মানে হচ্ছে টু অ্যাক্ট রেকলেসলি, টু অ্যাক্ট রেকলেসলি। শুদ্ধ বাক্য হচ্ছে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, লুক আপ দ্য ওয়ার্ড ইন হবে, ইন দ্য, অন বা বাই এসব কিছু হবে না, এখানে ইন হবে। লার্ন দ্য পোয়েম বাই দ্য হার্ট, তা আত্মস্থ করা, লার্ন দ্য পোয়েম বাই দ্য হার্ট। হি ইজ আপ টু, হি ইজ আপ টু হিজ ইয়ার্স, এটা মানে হচ্ছে ফুল অকুপাইড উইথ, তাহলে এটা মানে হচ্ছে কি ফুল অকুপাইড উইথ। তারপর হচ্ছে স্ট্র ভোট, আনঅফিসিয়াল পোল অফ পাবলিক অপিনিয়ন, স্ট্র ভোট। উইথড্র মানে হচ্ছে গিভ আপ। এরপর হচ্ছে সাম রাইটার্স সিঙ্ক ইনটু অবলিভিয়ন, সিঙ্ক ইনটু অবলিভিয়ন, এটা ফ্রেজ মনে রাখতে হবে, সিঙ্ক ইনটু অবলিভিয়ন। টু রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে টু গ্র্যাপস দ্য হিডেন মিনিং, হিডেন মিনিংটা বুঝার কথা বলানো হয়েছে। টু রেইস ওয়ান্স ব্রো, এটা মানে হচ্ছে সারপ্রাইজ, টু রেইস ওয়ান্স ব্রো মানে হচ্ছে সারপ্রাইজ। উইথ ফ্লাইং কালার্স মানে হচ্ছে ভিক্টোরিয়াসলি, উইথ ফ্লাইং কালার্স এটার মানে হচ্ছে ভিক্টোরিয়াসলি। রিড বিটুইন দ্য লাইন্স মানে হচ্ছে ভেরি, রিড ক্রিটিক্যালি। তারপর হচ্ছে দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু, এ বোল্ট ফ্রম দ্য ব্লু, হঠাৎ করে। তারপর হচ্ছে এ ওমেন্স ওয়ার্ক ইজ নেভার ডান মিন্স এ ওমেন্স ওয়ার্ক কিপস পাইলিং আপ। এক্সপ্লেইন দ্য মিনিং অফ ব্রিং টু পাস, ব্রিং টু পাস মানে হচ্ছে কজ টু হ্যাপেন, কজ টু হ্যাপেন। থ্রো থিক অ্যান্ড থিন মানে হচ্ছে আন্ডার অল কন্ডিশন, থ্রো থিক অ্যান্ড থিন মানে হচ্ছে আন্ডার অল কন্ডিশন। টু রিড বিটুইন দ্য লাইন্স, টু রিড কেয়ারফুলি
to find out any hidden. To be one's wits end, এটা মানে হচ্ছে not to know what to do, কি করতে হবে বুঝতে পারে না, কিংকর্তব্য বিমূঢ়। After one's own heart মানে হচ্ছে to one's own liking, আপনার হার্ট যেটা ফলো করতে বলবে সেটাই করতে বলা হয়েছে, সেটাই হলো আপনার লাইকিং। The lights have been blown out by the strong wind, এখানে সবসময় ব্লোন আউট হয়। তারপর there's a lot of dust on these books, a lot of হবে। The tree has been blown away by the storm, blown away by the storm। There are a lot of dangerous drivers, a lot of। He copied my essay word for word, একদম word for word সে কপি করছে। A person whose head is in the cloud is, এটা মানে কি, এটা মানে হচ্ছে ডে ড্রিমার, দিবা স্বপ্ন দেখতেছে সে, কোনো কাজ কাম বাদ দিয়ে এরকম বলা হয় যে এ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউড। এরপর হচ্ছে হি রেজড হিজ আইব্রো অ্যাট মাই এক্সপ্লেনেশন, তার মানে হচ্ছে সে বিস্মিত হয়েছে, অবাক হয়েছে। শো সারপ্রাইজ অর ডিসঅ্যাপ্রুভাল। বিল অফ ফেয়ার, বিল অফ ফেয়ার মানে হচ্ছে এ লিস্ট অফ ডিশেস অ্যাট এ রেস্টুরেন্ট। 3 স্কোর মিনস হচ্ছে 3 × 20। এ গ্রিন হর্ন মানে হচ্ছে অ্যামেচার ব্যক্তি, মানে অ্যান ইনএক্সপিরিয়েন্সড ম্যান হচ্ছে এ গ্রিন হর্ন। When a person says he is all in, it means he is very tired. He is very tired. Hitting below the belt, এটা মানে হচ্ছে doing something unfair in a competition, কোনো প্রতিযোগিতার মধ্যে কোনো খারাপ কিছু করা, 2 নম্বরই করে জেতার চেষ্টা করা বা এরকম কিছু। You should show good manners in the company of young ladies. What is the appropriate phrase for the underlined expression above? এটা মানে হচ্ছে show good manners, এটার মানে হচ্ছে behave gently. Not many people can commit such a heinous crime, মানে ঘৃণ্যতম কাজ in cold blood. তাহলে এটার মানে হচ্ছে ইন কুল ব্রেইন অ্যান্ড ক্যালকুলেটেড থট, ইন কোল্ড ব্লাড, ঠিক আছে, একদম শান্তভাবে সে কাজগুলো করছে, খারাপ কাজ। রাইডিং ফর এ ফল মানে হচ্ছে টু অ্যাক্ট রেকলেসলি, টু অ্যাক্ট রেকলেসলি। এরপর হচ্ছে The invention of computer has turned over a new leaf in the history of modern technology. তাহলে এটা হচ্ছে turned over a new leaf, এটার মানে হচ্ছে created a new history. Turned over a new leaf, এটা হচ্ছে created a new history. Blue chips মানে কি, মানে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল শেয়ারস কনসিডার্ড টু বি এ সেফ ইনভেস্টমেন্ট, এটাকে বলা হয় ব্লু চিপস। এটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ। ব্যাংকের পরীক্ষাতে এই ব্লু চিপসটা দিয়ে দেয় বেশি। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এ রাউন্ড ডজন মানে হচ্ছে ফুল ডজন। এ ম্যান অফ লেটার মানে হচ্ছে ওয়াইজ পারসন, এ ম্যান অফ লেটার মানে হচ্ছে ওয়াইজ পারসন। তারপর হচ্ছে দ্য কন্ডিশন অফ মোস্ট স্লাম ডুয়েলার্স ইজ সো মিজারেবল দ্যাট ইট ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস। তাহলে এটা মানে হচ্ছে বেগার্স ডেসক্রিপশন ক্যান নট বি ওয়ার্ডস, ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস। ইন এ নাটশেল সংক্ষেপে, অর্থাৎ তাহলে এটা মিনিং হবে ব্রিফলি, ব্রিফলি মানে ও হচ্ছে সংক্ষেপে।
আর এনর্মাস হচ্ছে এটার বিপরীত, বৃহৎ। এরপরে স্লো কোচ। স্লো কোচের এই ইডিয়মটার মিনিং হচ্ছে এ ভেরি লেজি পারসন। এ ভেরি লেজি পারসন। দ্য বয় টেক্স আফটার হিজ মাদার। হি টেক্স আফটার মানে হচ্ছে রিজেম্বল, মানে তার বালকটিকে দেখতে একদম তার মায়ের মতো, তার মায়ের চেহারা সে পেয়েছে, এটাই হলো টেক্স আফটার। আর লুকস আফটার হলো দেখাশোনা করা, আর টেক্স আফটার হলো রিজেম্বল, দেখতে একই রকম। হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ মানে হচ্ছে ফ্ল্যাটার ফর সেলফ মোটিভস। অ্যাকিলহিলস এ উইক পয়েন্ট। হোল্ড ওয়াটার হচ্ছে বিয়ার এক্সামিনেশন। হোল্ড ওয়াটার মানে হচ্ছে বিয়ার এক্সামিনেশন। স্টেপ ডাউন মানে কোনো ইম্পর্টেন্ট পজিশন থেকে রিজাইন নেওয়া। তারপর হচ্ছে ফুট লুজ অ্যান্ড ফ্যান্সি ফ্রি, এটার মানে হচ্ছে ফ্রি টু এনজয় ওয়ান সেলফ। ফ্রি টু এনজয় ওয়ান সেলফ। টু ডক্টর অ্যান অ্যানিমেল মানে হচ্ছে টু স্টেরালাইজ ইট। বাই অ্যান্ড লার্জ এটা মানে হচ্ছে মোস্টলি। বাই অ্যান্ড লার্জ এটার মানে হচ্ছে মোস্টলি। টু গেট অ্যালং উইথ এটা মানে হচ্ছে টু অ্যাডজাস্ট। টু গেট অ্যালং উইথ এটা মানে হচ্ছে অ্যাডজাস্ট। দ্য সল্ট অফ দ্য আর্থ বেস্ট সয়েল। দ্য এক্সপ্রেশন টেক ইন্টু অ্যাকাউন্ট মানে হচ্ছে কনসিডারেশন বা কনসিডার করা। হি ইজ এ ম্যান অফ স্ট্র। তাহলে হি ইজ এ ম্যান অফ স্ট্র, হেয়ার ম্যান অফ স্ট্র, হেয়ার ম্যান অফ স্ট্র এটার মানে হচ্ছে কি এ ম্যান অফ নো সাবস্টেন্স। এ ম্যান অফ নো সাবস্টেন্স। কাম টু লাইট মানে হচ্ছে টু গেট পাবলিশড। টু গেট পাবলিশড এ পিভোটাল কোশ্চেন মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সল্ট অফ দ্য আর্থ অর্ধি পার্সন। অর্ধি পার্সন। অ্যারাউন্ড ডজন এ ফুল ডজন। অ্যারাউন্ড ডজন ফুল ডজন। বাই দ্য বাই হচ্ছে কারেক্ট ফ্রেজ। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে লিভিং নাথিং বিহাইন্ড। ঠিক আছে, নো স্টোন ইজ আনটার্নড জিনিসটা এই ব্যাগ অ্যান্ড ব্যাগেজের মতোই। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইডিয়ম পোর কোল্ড ওয়াটার অন ডিসকারেজ। নিরুৎসাহিত করা। এই পুওর কোল্ড ওয়াটার অন এটার মিনিং হচ্ছে নিরুৎসাহিত করা, ডিসকারেজ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইডিয়ম ফিঙ্গার ইন দ্য পাই মানে হচ্ছে কোনো কিছুর সাথে যুক্ত থাকা। কোনো কিছুর সাথে যুক্ত থাকা, ইনভলভিং ইন সামথিং, এটা অসংখ্য পরীক্ষাতে আসছিল। ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে ডেথ পেনাল্টি। ডুইং সামথিং অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট এটার মানে হচ্ছে ডুইং সামথিং ইনস্ট্যান্টলি, অর্থাৎ মুহূর্তের মধ্যে কোনো কিছু করা। দ্য ওয়ার্ড বোরিং চোর এটার মানে হচ্ছে টায়ারসাম, মানে এখন সেই কাজ করা যাবে না, খুব আলসেমির মাধ্যমে আছে, টায়ারসাম, বিরক্তিকর। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং বাই দ্য ফ্রেজ সিট অন দ্য ফেন্স। রিমেন নিউট্রাল ইন ডিসপিউট একদম নিরপেক্ষ থাকা, কোনো পক্ষ না নেওয়া। ডু ইউ ফিল লাইক টেকিং এ ওয়াক, তাহলে ডু ইউ ফিল লাইক টেকিং এ ওয়াক। এখন হচ্ছে আরও গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজ অ্যান্ড ইডিয়ম এখানে দেওয়া হলো। এ বার্ডস আই ভিউ এক নজরে দেখা। এ ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। এ কক অ্যান্ড বুল স্টোরি আজগুবি গল্প। এ ডার্ক হর্স মানে হচ্ছে রহস্যময় ব্যক্তি। এ ফার ক্রাই মানে হচ্ছে বিশাল ব্যবধান। এ ফিশ আউট অফ ওয়াটার অস্বস্তিকর অবস্থা। এ ফুলস প্যারাডাইস বোকার স্বর্গ। এ ম্যান অফ লেটার্স পণ্ডিত ব্যক্তি। এ ম্যান অফ স্ট্র দুর্বল চিত্তের লোক। এ রেইনি ডে দুর্দিন।
তা হচ্ছে স্নেক ইন দ্য গ্রাস, তার মানে গোপন শত্রু। এ স্টোনস থ্রো, কাছাকাছি। এ স্টর্ম ইন এ কাপ অফ টি, তুচ্ছ বিষয় নিয়ে প্রচণ্ড আলোড়ন। এ ভিশিয়াস সার্কেল, দুষ্টচক্র। এ ভার্বাস স্পিচ, বাগড়ম্বরপূর্ণ বক্তৃতা। অল অ্যাট ওয়ান্স মানে হচ্ছে হঠাৎ। অল ইন, পরিশ্রান্ত। অল ইন অল, সর্বে সর্বা। আপেল অফ ডিসকর্ড, বিবাদের বিষয় বা মূল। অ্যাজ মাস অ্যাজ, যতদূর সম্ভব। অ্যাট অল কস্ট, যে কোনো মূল্যে। অ্যাট আর্মস লেন্থ, নিরাপদ দূরত্বে। অ্যাট ওয়ান্স উইটস এন্ড, হতবুদ্ধি। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, এলোমেলো। অ্যাটেস্টিক, বিপদাপন্ন। অ্যাট 11th আওয়ার, শেষ মুহূর্তে। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, তল্পিতল্পা সহ, একদম যা কিছু আছে সব কিছু সহ চলে যাওয়া। বি ইন হট ওয়াটার, ঝামেলায় পড়া। বিট অ্যাবাউট দ্য বুশ, ঘুরিয়ে বলা বা পরোক্ষভাবে বলা কোনো কিছু। বেগার ডেসক্রিপশন, অবর্ণনীয় অবস্থা। বেগার ডেসক্রিপশন হচ্ছে অবর্ণনীয় অবস্থা। হচ্ছে বিলো দ্য মার্ক, আদর্শ মানের নিচে। বেনিফিট অফ দ্য ডাউট, সন্দেহবশত, কোনো সন্দেহবশত। বিটুইন দ্য ডেভিল অ্যান্ড ডিপ সি হচ্ছে মহাসংকটে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, লিখিতভাবে। ব্লু চিপস, নিরাপদে বিনিয়োগ। বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। এই দুটো খুব গুরুত্বপূর্ণ। ব্লু চিপস, নিরাপদ বিনিয়োগ। বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা মেঘে বজ্রপাত। বন ভয়েস মানে হচ্ছে শুভ সফর, সফরটা ভালো হোক। বোন অফ কন্টেনশন, ঝগড়ার বিষয়। বটম লাইন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। ব্রেড অ্যান্ড বাটার, জীবিকা নির্বাহ করা। ব্রেড অ্যান্ড বাটার। ব্রিং টু পাস, ঘটানো। বুল মার্কেট, রাইজিং বাজার, যেটা বোঝানো হয় তেজি বাজার। বাম দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, অধিক পরিশ্রমে ক্লান্ত হওয়া। বার্নিং কোশ্চেন, গুরুত্বপূর্ণ বিষয়। বাই অ্যান্ড লার্জ, মোটামুটি। বাই ফিটস অ্যান্ড স্টার্স, মাঝে মাঝে। বাই মিনস অফ, কোনোভাবে বা কোনো উপায়ে। বাই নো মিনস, কোনোভাবেই না। বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার, আকাশ কুসুম কল্পনা। কাম ইনটু ফোর্স, কার্যকরী হওয়া। কাম ইনটু ফোর্স, কার্যকরী হওয়া। কাম টু টার্মস, আপোষ করা। কাম টু টার্মস, আপোষ করা। কোপ উইথ, হেঁটে ওঠা। ক্রোকোডাইল টিয়ার্স, মায়া কান্না। ক্রাই ইন দ্য উইল্ডারনেস, অরণ্যের রোদন। কোপেবল হোমোসাইড, অন্যায়ভাবে বা অনিচ্ছাকৃতভাবে হত্যা করা। কাট অ্যান্ড ড্রাইড, অপরিবর্তনীয় সিদ্ধান্ত। ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড। ক্যারি কোল টু নিউ ক্যাসেল, তেলা মাথায় তেল দেয়া। ক্যারি দ্য ডে, জয়লাভ করা। ক্যারি দ্য ডে, জয়লাভ করা। ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে। ক্যাটস অ্যান্ড ডগস, মুষলধারে। ডে ড্রিম, আকাশ কুসুম কল্পনা। ডেড লেটার, অকার্যকর। ডেড লেটার হচ্ছে অকার্যকর। ডাই ইন হার্নেস, কাজ করতে করতে মরে যাওয়া। ডগ ডেস, প্রচণ্ড গরমের দিন। ড্র ইন লাইন, সীমারেখা। ইট হাম্বেল পাই, অপমান হজম করে ক্ষমা চাওয়া। এন্ড ইন স্মোক, ব্যর্থতায় পর্যবসিত হওয়া। ব্যর্থতায় পর্যবসিত হওয়া। এন্ড ইন স্মোক। এভরি নাও অ্যান্ড অ্যাগেন, মাঝে মাঝে। আর এভরি নাও অ্যান্ড দেন মানে হচ্ছে প্রায়, এটা মনে রাখতে হবে, এই দুটো গুরুত্বপূর্ণ। এভরি নাও অ্যান্ড অ্যাগেইন মানে হচ্ছে মাঝে মাঝে। এভরি নাও অ্যান্ড দেন মানে হচ্ছে প্রায়। ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসের দেহ। ফুলস প্যারাডাইস, বোকার স্বর্গ। ফর গুড, চিরতরে। ফ্রম ক্র্যাডেল টু গ্রেভ, দোলনা থেকে কবর পর্যন্ত। ফ্রম হ্যান্ড টু মাউথ, কোনো রকমে। ফ্রম হ্যান্ড টু মাউথ, কোনো রকমে। ফ্রম টাইম টু টাইম, মাঝে মাঝে। গেট বাই হার্ট, মুখস্থ করা। গেট রিড অফ, মুক্তি পাওয়া। গেট দ্য আপার হ্যান্ড, প্রাধান্য পাওয়া। গেট দ্য আপার হ্যান্ড, প্রাধান্য পাওয়া।
গিভ ওয়ান্স রাইট আর্ম অত্যধিক আগ্রহী হওয়া। গো টু দ্য ডগস গোল্লায় যাওয়া, গো টু দ্য ডগস গোল্লায় যাওয়া। হাফ এ চান্স সামান্য সুযোগ, হাফ এ চান্স সামান্য সুযোগ। হার্ড অ্যান্ড ফাস্ট বাধা ধরা, হার্ড আপ অভ্যস্ত। হেড অ্যান্ড হার্ট বুদ্ধিত হৃদয়, হেড ইন দ্য ক্লাউড আকাশ কুসুম কল্পনা। হার্ট অ্যান্ড সোল প্রাণে পণে, হার্ট টু হার্ট অন্তরঙ্গভাবে। চাই ওয়ানা টক টু ইউ হার্ট টু হার্ট এরকম। হিট টু রুফ রাগান্বিত হওয়া। হোল্ড ওয়াটার প্রমাণে টিকে থাকা। ইন অ্যান নাটশেল সংক্ষেপে। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে। ইন কোল্ড ব্লাড ঠান্ডা মাথায়। ইন ডিপ ওয়াটার সমস্যাগ্রস্ত। ইন গুড টাইম যথাসময়ে। ইন হাই স্পিরিট মহাসুখে। ইন নো টাইম শীঘ্রই। ইন দ্য লং রান অবশেষে বা পরিণামে। ইন দ্য টিথ অফ প্রতিকূল অবস্থা। ইন দ্য টিথ অফ হলো প্রতিকূল অবস্থা। ইন দ্য ওয়েক অফ হলো ঠিক পরে। লার্ন বাই হার্ট মানে হচ্ছে মুখস্থ করা। লাভস অ্যান্ড ফিশেস মানে হচ্ছে ব্যক্তিগত লাভ। মেইডেন স্পিচ প্রথম বক্তৃতা। মেক এ কেস যুক্তি দেখানো। মেক বোথ এন্ডস মিট কোনো মতে জীবন ধারণ করা। মেক গুড ক্ষতিপূরণ করা। মেক হে হোয়াইল দ্য সান শাইন্স। ম্যান অফ লেটার্স বিদ্বান ব্যক্তি। ম্যান অফ স্ট্র অপদার্থ। মুভ হেভেন অ্যান্ড আর্থ সম্ভাব্য সব কিছু করা। নেইল ইন ওয়ান্স কফিন আশা সংহারক অপকর্ম। এবার হচ্ছে নেভার টু রিটার্ন ফিরে আসার নয়, অর্থাৎ যেটা ফিরে আর আসবে না। নিপ ইন দ্য বার রং করে বিনষ্ট হওয়া। নাল অ্যান্ড ভয়েড বাতিল। ওয়ান্স সেকেন্ড আরও একবার। ওয়ান্স ফর অল শেষবারের মতো। ওপেন সিক্রেট সর্বজন বিদিত গোপন বিষয় যেটা সবাই জানে কিন্তু তারপর কেউ ওই বিষয়ে কথা বলে না, এটা হচ্ছে ওপেন সিক্রেট। আউট অ্যান্ড আউট পুরোপুরি। আউটব্রেক বিস্তার। আউট অফ দ্য উডস মানে হচ্ছে বিপদ মুক্ত। ওভার হেড অ্যান্ড টিয়ার্স মানে হচ্ছে বিপদের মধ্যে নিমজ্জিত হওয়া। ওয়িং টু জন্য। কিপ অ্যান্ড আই মানে হচ্ছে নজর রাখা। কিথ অ্যান্ড কিন আত্মীয় স্বজন। পিকে কোয়ারেল উইথ ঝগড়া বাঁধানো। পটলাক অনিশ্চিত ভাগ্য। প্রাইস ইন্ডেক্স মূল্য তালিকা। প্রস অ্যান্ড কনস ভালো মন্দ উভয় দিক। পুট হেডস টুগেদার একত্রে বসে পরামর্শ করা। কোট ফ্রম মেমোরি মুখস্থ বলা। রেইনি ডে দুর্দিন। রেইজ ওয়ান্স আইব্রো বিস্মিত হওয়া চোখ কপালে ওঠা। র্যাঙ্ক অ্যান্ড ফাইল সাধারণ লোক বা সৈনিক বোঝানো হয়। সাধারণ সৈনিক। র্যাঙ্ক অ্যান্ড ফাইল। রোড ব্লক মানে হচ্ছে প্রতিবন্ধকতা। রান শট ফুরিয়ে যাওয়া। রিড বিটুইন দ্য লাইন্স মর্মার্থ বোঝা। রেড হ্যান্ডেড হাতে নাতে। রান রায়ট শৃঙ্খলা ভঙ্গ করা। সিলভার স্পুন প্রাচুর্যের মধ্যে যার জন্ম হয়েছে। সিট অন দ্য ফেন্স সুবিধার জন্য নিরপেক্ষ থাকা। স্লো কোচ অলস প্রকৃতির লোক। স্মেল এ র্যাট মানে হচ্ছে সন্দেহ করা। স্নেক ইন দ্য গ্রাস লুকানো বিপদ। সফট সোফ মন ভুলানো কথা। স্টেপুট একই স্থানে থাকা। টেলাপন ক্ষতি করা। থ্রো থিক অ্যান্ড থিন সুখ দুঃখে সবসময়। থ্রো অ্যান্ড থ্রো সম্মুখভাবে। টু বি অ্যাট ওয়ান্স উইটস এন্ড হতবুদ্ধি হওয়া। ট্রু টু ওয়ার্ড কথা রাখা। আপ অ্যান্ড ডুইং উঠে পড়ে লাগা। হোয়াইট এলিফেন্ট মূল্যবান কিন্তু অকেজো। হোয়াইট এলিফেন্ট মূল্যবান কিন্তু অকেজো। উইথ এ গুড গ্রেস মানে হচ্ছে সানন্দে। উইথ এ ভিউ টু উদ্দেশ্যে। উইথ অ্যান আই টু জন্য। উইথ ওপেন আর্মস উষ্ণভাবে। ওয়ার্ড ফর ওয়ার্ড হুবহু। ওয়ার্ক অ্যাগেনস্ট দ্য ক্লক দ্রুত কাজ করা। A bad workman quarrels with his tools. নাচতে না জানলে উঠান বাঁকা, অর্থাৎ যেই ব্যক্তি কোনো কাজ করতে পারে না, সে নিজে কাজ করতে পারে না কিন্তু সে ভাবতেছে সে যা দিয়ে কাজ করতেছে সেটা হয়তো ঠিকভাবে কাজ করছে না।
এ বার্ড ইন দ্য হ্যান্ড ইজ ওর্থ টু ইন দ্য বুশ। নিজের হাতে অল্প ভালো, অন্যের হাতের বেশি চেয়ে। তা আপনার হাতে একটা বার্ড আছে, পাখি আছে, কিন্তু ওদিকে জঙ্গলের ভিতরে আছে আরও 2টা পাখি। তা আপনি ভাবতেছেন ওই 2টা কি এটার থেকে ভালো হবে কিনা। আসলে এরকম কিছু না, আপনি ওই 2টা পাখি ধরতেও পারেন, নাও ধরতে পারেন। এ বার্নড চাইল্ড অলওয়েজ ফিয়ার দ্য ফায়ার, অর্থাৎ যেই শিশু বা যেই লোক একবার পুড়ে গিয়েছে সে সবসময় আগুনকে ভয় পায়। তাহলে এটার প্রভাব হবে ন্যাড়া বেলতলায় একবার যায়। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। আপনার বিপদের সময় যে বন্ধু আপনাকে সাহায্য করবে সেই হচ্ছে আসল বন্ধু। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। স্থির না হলে উন্নতি হয় না। এ স্টিচ ইন টাইম সেভস 9। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস। কথার চেয়ে কাজের দাম বেশি। আফটার ডেথ কামস দ্য ডক্টর। চোর পালালে বুদ্ধি বাড়ে। আফটার মিট কামস মাস্টার্ড। নুন আনতে পান্তা ফুরায়। অল কভেট অল লস্ট। অতি লোভে তাতি নষ্ট। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলে সোনা হয় না। অল সোয়েল দ্যাট এন্ডস ওয়েল। শেষ ভালো যার সব ভালো তার। অ্যাজ ইউ সো ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল। বার্কিং ডগস সেলডম বাইট। যত গর্জে তত বর্ষে না। বিট অ্যাবাউট দ্য বুশ। অন্ধকারে ঢিল মারা। বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার। চড়ে চড়ে মাস্তুতো ভাই। ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। মানিকের খানিক ভালো। বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার। আকাশ কুসুম চিন্তা করা। ক্যারি কোলস টু নিউ ক্যাসেল। তেল মাথায় তেল দেয়া। চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আগে ঘর তবে তো পর। ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। পরিচ্ছন্নতা পবিত্রতা। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আয় বুঝে ব্যয় করো। ডায়মন্ড কাটস ডায়মন্ড। রতনে রতন চিনে। ডিলিজেন্স ইজ দ্য মাদার অফ গুড লাক। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। ডু অর ডাই। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। এভরি ডগ হ্যাজ ইটস ডে। সবার জীবনে একবার সাফল্যের সময় আসবেই। এক্সাম্পলস আর বেটার দেন পারসেপ্টস। উপদেশ দেওয়ার চেয়ে দৃষ্টান্ত স্থাপন করা ভালো। ফলস আর থিক হোয়ার লাভ ইজ থিন। যারা দেখতে নারী তার চলন বাঁকা। ফরগিভ অ্যান্ড ফরগেট। ক্ষমাই পরম ধর্ম। ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। ভাগ্য সাহসীদের পক্ষে থাকে। গ্র্যাবস অল লুজ অল। অতি লোভে তাতি নষ্ট। হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাস। কাজের মধ্যে প্রকৃত সৌন্দর্য নিহিত। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। হোপ স্প্রিংস ইটার্নাল ইন দ্য হিউম্যান ব্রেস্ট। যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। ক্ষুধা পেলে বাঘেও ধান খায়। আইল গট আইল স্পেন্ড। অসৎ পথের আয় অসৎ পথেই যায়। ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল। এক হাতে তালি বাজে না। জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। সব জানতা অষ্টরম্ভা। নো দাই সেলফ। নিজেকে জানো। নলেজ ইজ পাওয়ার। জ্ঞানই শক্তি। লিভ নো স্টোন আনটার্নড। সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করা। লুক বিফোর ইউ লিভ। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মেনি এ লিটল মেক্স এ মিকেল। 10 লাঠি 1 বোঝা। মেনি ড্রপস মেক এ শাওয়ার। বিন্দু বিন্দু দিয়ে সিন্ধু হয়। মানি বিগেটস মানি।
টাকায় টাকা আনে। মর্নিং শোজ দ্য ডে, উঠতি মূল পত্তনেই বোঝা যায়। মাছ অ্যাডো অ্যাবাউট নাথিং, বেশি আড়ম্বরে কাজ হয় না। নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, প্রয়োজনীয়তাই আবিষ্কারের জননী। নিরো ফিডেলস ওয়াইল রোম বার্নস, কারো পৌষ মাস কারো সর্বনাশ। নো নিউজ ইট গুড নিউজ, খবর না থাকাই সুখবর। নো পেইনস নো গেইন, দুঃখ বিনা সুখ লাভ হয় না। নো স্মোক উইদাউট ফায়ার, কারণ ছাড়া কার্য হয় না। অয়েল ইওর ওন মেশিন, নিজের চরকায় তেল দাও। ওয়ান ম্যানস মিট ইজ অ্যানাদার ম্যানস পয়জন, একজনের কাছে যা খেলা অন্যের কাছে তা মৃত্যু। ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার, এক মাঘে শীত যায় না। আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চোখের আড়াল তো মনের আড়াল। পেনি ওয়াইস পাউন্ড ফুলিশ, বজ্র আটুনি ফোসকা গেরো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, গাইতে গাইতে গায়ন, বাজাইতে বাজাইতে বায়ান। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, বিপদ আসিবার আগে সাবধান হওয়া ভালো। প্রাইড গোস বিফোর এ ফল, অহংকার পতনের মূল। প্রোক্রাস্টিনেশন ইজ দ্য থিফ অফ টাইম, দীর্ঘসূত্রতাই সময় নিয়ে নালিশ করে। রব পিটার টু পে পল, গরু মেরে জুতা দান। রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে, কোনো বৃহৎ কাজ রাতারাতি সম্পন্ন হয় না। সেট এ থিফ টু ক্যাচ এ থিফ, কাটা দিয়ে কাটা তোলা। সাইলেন্স ইমপ্লাইজ কনসেন্ট, নীরবতা সম্মতির লক্ষণ। সামথিং ইজ বেটার দেন নাথিং, নাই মামার চেয়ে কানা মামা ভালো। স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট, সুযোগ বারবার ফিরে আসে না। সুইটস আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, বিপর্যয় অভিশাপ নয় আশীর্বাদ। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার টু দ্য ম্যান, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। দ্য মোর দ্য মেরিয়ার, অধিগন্তু ন দোষায়, অর্থাৎ যে ব্যক্তি যত পায় ততই চায়। দ্য পেন ইজ মাইটিয়ার দেন দ্য সোর্ড, অসির চেয়ে মসি শক্তিশালী। টাইম কিওরস মোর দেন দ্য ডক্টর, সময় ক্ষত শুকায়। টিট ফর ট্যাট, ইট মারলে পাটকেল খেতে হয়। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল। টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, এক ঢিলে দুই পাখি মারা। টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। টু হেডস আর বেটার দেন ওয়ান, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। টু ইজ কোম্পানি থ্রি ইজ নান, দুইজনে বন্ধুত্ব তিনজনে কলহ। আনইজি লাইস দ্য হেড দ্যাট ওয়ার্স এ ক্রাউন, মুকুট না আগুনের ডালা। অর্থাৎ আপনি যখন কোনো দলের বা কোনো গোষ্ঠীর হেড হবেন তখন আপনার মাথায় অনেক কাজের প্রেশার আসবে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় উত্থান বিভেদে পতন। ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। ওয়েস্ট নট ওয়ান্ট নট, অপচয় করো না অভাবে পড়বে না। আর দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। প্রথমে আমরা টেন্স অনুযায়ী এগুলো একটু বোঝার চেষ্টা করব, একদম ইজি সিম্পল এগুলা। প্রেজেন্ট সিম্পল টেন্স, যেখানে একটা সেন্টেন্সের অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর এম ইজ আর বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপর হলো সাবজেক্ট বসবে অবজেক্ট ফর্মে। যেরকম 30তম বিসিএস পরীক্ষাতে আসছিল আই নো হিম, তাহলে হিম এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তাহলে হিমের এই সাবজেক্ট ফর্ম হবে হি।
তারপর রুল অনুযায়ী এম ইজ আর যে কোনো একটা বসবে। এখন হি এর সাথে তো বসে হলো ইজ, হি ইজ। এখন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নন, আর নো শব্দের পরে যে প্রিপোজিশনটা বসে সেটা হলো টু, এখানে কিন্তু বাই বসে না। এখন হচ্ছে আই নো হিম, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, তাহলে সেই সাবজেক্টের অবজেক্ট ফর্ম হচ্ছে মি। তাহলে আলটিমেটলি আই নো হিম, এটার প্যাসিভ ফর্ম হবে হি ইজ নন টু মি। এরপরের প্রশ্ন, ইউ ওয়ান্ট টু কালার দিস পিকচার। তাহলে এখানে দিস পিকচার এটা হচ্ছে অবজেক্ট, এই অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তাহলে দিস পিকচার। এখন দিস পিকচার এটার পর কি বসবে? ইজ, দিস পিকচার ইজ। এরপর টু কালার, তা টু তো টুই থাকবে, এই টু এর পর প্যাসিভ করতে গেলে বি বসে, টু বি, তাহলে টু থাকলে টু বি বসে। আর কালার প্রিন্সিপাল ভার্ব, সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে কালার্ড। এটার পরে বসবে বাই, তারপর ইউ এই সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, তাহলে ইউ। তাহলে দিস পিকচার ইজ টু বি কালার্ড বাই ইউ। এরপর প্রশ্ন, হি প্লিজেস আস। তাহলে আস এই অবজেক্টের সাবজেক্ট হলো উই, উইয়ের পর কি বসে? আর, তাহলে উই আর। এবার প্লিজেস, তাহলে এই প্লিজ সন্তুষ্ট হওয়া, এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লিজড, আর প্লিজডের পরে বাই বসে না, টুও বসে না, এটার পরে বসে উইথ, তাহলে উই আর প্লিজড উইথ। এরপর হি হলো সাবজেক্ট, তাহলে সেটার অবজেক্ট ফর্ম বসবে প্যাসিভ ফর্ম, তাহলে সেটা হবে হিম, উই আর প্লিজড উইথ হিম। তারপরে প্রশ্ন, ইংলিশ স্পিক্স ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে ইংলিশ ভাষায় কথা বলা হয় পৃথিবীর সব জায়গাতেই, প্রায় সব জায়গাতে, অনেক জায়গাতেই। তখন কথাটা বলে কারা সেটা কিন্তু পরে আর বলা নেই, বা আগেও কোথাও বলা নেই। তাহলে এই জন্য এরকম সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে কর্তা থাকে না, তখন ওই প্রথমে যেই শব্দ দিয়ে শুরু হয়েছে সেন্টেন্স সাবজেক্ট দিয়ে, সেটাই আবার বসে যাবে প্যাসিভ করতে গেলে। তাহলে ইংলিশ ইজ স্পোকেন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। এরপর হচ্ছে দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ম্যানার্স রিভিল ক্যারেক্টার। তাহলে ম্যানার্স রিভিল ক্যারেক্টার, তাহলে ইজি, ক্যারেক্টার হয়ে যাবে সাবজেক্ট, ক্যারেক্টার ইজ রিভিলড বাই ম্যানার্স। এখন হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে জাস্ট প্রেজেন্ট সিম্পলের মতোই হবে, শুধু পার্থক্য হবে অ্যামিজারের পর একটা বিইং বসবে। তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর অ্যামিজার, তারপর বিইং, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপর সাবজেক্ট বসবে অবজেক্ট ফর্মে। তাহলে এটার প্রথম এক্সাম্পল হচ্ছে দ্য হাউস ইজ বিল্ডিং। তাহলে একটা বাড়ি তৈরি হচ্ছিল, তৈরি হচ্ছে, তাহলে এটার প্যাসিভ ফর্ম হবে এই তৈরি হচ্ছে, তৈরি করতেছে কে? মানুষ করতেছে, যেটা বলা নেই। তাহলে দ্য হাউসই থাকবে। আর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স ইজ আছে, তাহলে ইজ বিইং বসবে। এরপর এরপর এই বিল্ডিং, মানে এটার মেইন ফর্ম হচ্ছে বিল্ড ভার্বের, তাহলে বিল্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিল্ড, তাহলে দ্য হাউস ইজ বিং বিল্ড। এরপর হি ইজ গোয়িং টু গিভ মি এ প্রাইজ, তাহলে হি ইজ গোয়িং টু গিভ মি এ প্রাইজ, তাহলে আমাকে সে একটা প্রাইজ দিবে। তাহলে আমাকে, মি, এই অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তাহলে আই, আর আইয়ের পর বসে হলো এম, তাহলে আই এম গোয়িং টু, আর টু থাকলে টু এর পর বি বসে, তাহলে আই এম গোয়িং টু বি। এবার গিভ আছে, মেইন প্রিন্সিপাল ভার্ব হচ্ছে বি, তাহলে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন, তাহলে আই এম গোয়িং টু বি গিভেন, কি দেওয়া হবে আমাকে? একটা প্রাইজ, এ প্রাইজ বাই হিম, লাস্টে বাই, এরপর হলো হিম, হিয়ার অবজেক্ট ফর্মে বসছে, প্যাসিভ ফর্মে হিম, আই এম গোয়িং টু বি গিভেন এ প্রাইজ বাই হিম।
তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলো হ্যাভ হ্যাজ থাকে, তো এটার প্যাসিভ ভয়েস করতে গেলে হ্যাভ হ্যাজের পর একটা বিন বসাইতে হবে, আর বাকি যা আছে সব সেম থাকবে। তাহলে আই হ্যাভ টু ডু ইট, তাহলে এখানে ইট হচ্ছে আমাদের অবজেক্ট, এটা হয়ে যাবে সাবজেক্ট ইট। ইটের পর হলো হ্যাজ বসে, তাহলে ইট হ্যাজ। প্রশ্নে আছে হ্যাভের পর টু, তাহলে টু বসাইতে হবে। ইট হ্যাজ টু, আর টু থাকলে টু এর পর সবসময় বি বসে। ইট হ্যাজ টু বি, এই বি এর পর প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, তাহলে ডু। এই ডু প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ডান। এটার পর বসবে হলো বাই, এবং তারপর বসবে সাবজেক্ট অবজেক্ট হিসেবে, তাহলে আই এর অবজেক্ট হিসেবে মি বসবে। ইট হ্যাজ টু বি ডান বাই মি। তারপর প্রশ্ন, বাবলু হ্যাজ রিটেন দ্য লেটার, তাহলে এটা হবে দ্য লেটার, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে দ্য লেটার। হ্যাজ থাকলে হ্যাজ বিন, রিটেন তো রিটেন আছেই, এটাই পাস্ট পার্টিসিপল রাইটার। তারপর বাই, তারপর বাবলু। দ্য লেটার হ্যাজ বিন রিটেন বাই বাবলু। তারপর ইট হ্যাজ টু বি ডান বাই মি, ইট হ্যাজ টু বি ডান বাই মি, তাহলে এটা প্যাসিভ ফর্মে করা আছে, এটা করতে হবে অ্যাক্টিভ। তাহলে বাই মি, মিটা তাহলে আগে যাবে, তাহলে হবে আই। আইয়ের পর বসবে হলো সাহায্যকারী যেই ভার্ব আছে, তাহলে হ্যাজ আছে। আইয়ের পর তো হ্যাজ বসে না, বসবে হলো হ্যাভ, তাহলে আই হ্যাভ। হ্যাজের পর টু আছে, তাহলে আই হ্যাভ টু বসবে। অ্যাক্টিভ ভয়েস করতে গেলে টু এর পরে বি বসে না, সরাসরি প্রিন্সিপাল ভার্বের সিম্পল ফর্ম বসবে, বেস ফর্ম। তাহলে ডানের ডান, এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, এটা প্রেজেন্ট ফর্মে বসবে, তাহলে হবে ডু। ডু এর পর বসবে যেই সাবজেক্টটা আছে সেটা অবজেক্ট হিসেবে, তাহলে ইট বসে যাবে, তাহলে আই হ্যাভ টু ডু ইট। দ্য বেবি হ্যাজ লস্ট দ্য ডল, তাহলে দ্য ডল, এটা প্রথমে যাবে, দ্য ডল হ্যাজ বিন লস্ট বাই দ্য বেবি। এরপর হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, সেম জিনিস আগের মতোই, যেহেতু এটা পাস্টে তাই এখানে অ্যামিজার না বসে ওয়াজ ওয়ার বসবে। যেমন এটা থেকে একটা উদাহরণ হলো শি রোট এ লেটার, শি রোট এ লেটার, তাহলে এ লেটার, এ লেটার, এরপর কি বসবে ওয়াজ বা ওয়ার, যে কোনো একটা, যেহেতু এটা পাস্টে আছে, তাহলে ওয়াজের পর বসবে হলো রোট। রোট এই প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। তারপর রুল অনুযায়ী বাই, তারপর শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, তাহলে এ লেটার ওয়াজ রিটেন বাই হার। এটার পর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কন্টিনিউয়াস টেন্স যেহেতু, তাহলে সেখানে বিইং বসবে, আর যেহেতু পাস্ট তাই ওয়াজ আর বসবে। শি ওয়াজ রাইটিং এ লেটার, তাহলে এ লেটার ওয়াজ বিইং রিটেন বাই হার। তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মতোই, শুধু এখানে হ্যাভ হ্যাজের জায়গায় হ্যাড বসবে, আর বাকি যা রুলস আছে তাই সেম। তাহলে শি হ্যাড রিটেন এ লেটার, তাহলে এটা হবে এ লেটার হ্যাড বিন রিটেন বাই হার। এখন হচ্ছে ফিউচার সিম্পল টেন্স, ফিউচারের জন্য উইল থাকে সেন্টেন্সে, উইলের পর হলো বি বসে যাবে, তাহলে অবজেক্ট হবে সাবজেক্ট উইল প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট বসবে অবজেক্ট ফর্মে। তাহলে এটা পরীক্ষা আসছিল এখান থেকে, উই উইল নট অ্যাডমিট চিলড্রেন আন্ডার 10, 10 বছর বয়সের নিচে যে সকল বাচ্চারা আছে তাদেরকে আমরা অ্যাডমিট করাই না, ভর্তি করাই না। তাহলে এটার জন্য কি হবে, ভর্তি করানো হবে না কাদেরকে, চিলড্রেনকে, তাহলে চিলড্রেন হচ্ছে আমাদের মেইন অবজেক্ট, তাহলে সেটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে চিলড্রেন আন্ডার 10, 10 বছর বয়সের নিচের বাচ্চারা, চিলড্রেন আন্ডার 10, এটার পরে বসবে হলো উইল, আর সূত্র অনুযায়ী উইলের পর বসবে বি, কিন্তু এখানে উইলের পর নট আছে, তাহলে সেমভাবে উইল নট বসবে, তারপর বসবে বি, তাহলে উইল নট বি অ্যাডমিটেড বাই আস, চিলড্রেন আন্ডার 10 উইল নট বি অ্যাডমিটেড বাই আস। তারপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স,
তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ থাকে, উইল হ্যাভের সাথে বিন বসাইতে হবে। শি উইল হ্যাভ রিটেন এ লেটার, তাহলে এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই হার, এ লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই হার। এখন যদি মডেল অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটার জন্য ওই মডেল অক্সিলারি ভার্ব বসবে এবং তারপরে একটা বি বসবে, আর বাকি যা আছে আগের মতোই। অবজেক্ট হবে সাবজেক্ট, ক্যান কুড মে মাইট শ্যাল শুড মাস্ট, এগুলোর পরে বসবে বি, তারপর বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বসবে বাই, তারপর বসবে সাবজেক্ট অবজেক্ট ফর্মে। যেমন 30তম বিশেষ পরীক্ষাতে আসছিল, এ লায়ন মে বি হেল্পড ইভেন বাই এ লিটল মাউস। তাহলে এটা কিন্তু মডেল আছে এই সেন্টেন্সে, মডেল অক্সিলারি ভার্ব আছে মে, এবং সেই সাথে মে বি হেল্পড আছে, তার মানে এটা প্যাসিভ ফর্মে আছে, এবং সেই সাথে লাস্টে বাই দেয়া আছে। তো তাহলে এটা ইজিলি বোঝা যায় এটা একটা প্যাসিভ ভয়েস, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে অ্যাক্টিভ করতে হলে বাই শব্দটা বাদ দিয়ে প্রথমে লিখতে হবে যে ইভেন এ লিটল মাউস। তাহলে ইভেন এ লিটল মাউস, এরপর বসবে হলো মডেল অক্সিলারি ভার্ব মে, তারপর মেয়ের পর নর্মাল মডেল অক্সিলারির পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে হেল্পড, এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে হেল্প, তারপর অবজেক্ট এ লায়ন। ইভেন এ লিটল মাউস মে হেল্প এ লায়ন। উই মাস্ট লিসেন টু হিজ ওয়ার্ডস, তাহলে হিজ ওয়ার্ডস মাস্ট বি লিসেন্ড টু, এটার পরে চাইলে বাইয়াস বসানো যায় আবার নাও বসানো যায়। এখন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ কীভাবে হবে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএস কোশ্চেন না থাকে, অর্থাৎ ইয়েস বা নো দিয়ে প্রশ্ন করা হয়, তখন সেটা রুল হচ্ছে প্রথমে এম ইজ আর ওয়াজ আর বসাইতে হবে, তারপর হলো অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপর বসবে সাবজেক্ট অবজেক্ট ফর্মে। যেমন ডু ইউ নো হিম, তাহলে তুমি কি তাকে চিনো, এটার অ্যান্সার হলো কিন্তু ইয়েস বা নো, এবং সেই সাথে এটা কিন্তু ডব্লিউএস কোশ্চেন না। তাহলে এরকম সেন্টেন্সের জন্য প্রথমে বসবে অ্যাম ইজ আর ওয়াজ আর, যেহেতু এটা একটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে অ্যাম ইজ আর এই তিনটা থেকে যে কোনো একটা বসবে। এখন বসাবো কাকে, অ্যাম ইজ আর এদের মধ্যে, এটা নির্ভর করে এটার পরে তো বসবে হলো অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসবে, তাহলে হিম এটা বসবে, তাহলে হি বসবে, তাহলে হি এর সাথে হলো ইজ বসে, তাহলে ইজ হি বসবে। ইজ হি নন টু ইউ, তাহলে ইজ হি নন টু ইউ এটা বসবে। তাহলে ইজ হি নন টু ইউ। এরপর হলো ডিড হি কমপ্লিট দ্য ওয়ার্ক, তাহলে এই যে ডিড, প্রথমে শুরুতে ডিড আছে, তাহলে এটা দেখে বুঝে যেতেছে এটা পাস্ট, তাহলে এখানে ওয়াজ বা ওয়ার যে কোনো একটা বসবে। কোনটা বসবে এটা হলো সাবজেক্ট কি সেটার উপর নির্ভর করে। তাহলে এই দ্য ওয়ার্ক এই অবজেক্টটা হয়ে যাবে এখানে সাবজেক্ট, তাহলে দ্য ওয়ার্কের পর তো ওয়াজ বসে, তাহলে কোশ্চেন করার জন্য ওয়াজ দ্য ওয়ার্ক, তারপর ভার্ব যেটা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কমপ্লিটেড, তারপর রুল অনুযায়ী বাই, এবং লাস্টে হি বসবে অবজেক্ট ফর্মে হিম। ওয়াজ দ্য ওয়ার্ক কমপ্লিটেড বাই হিম। এখন হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, তাহলে ডব্লিউএস কোশ্চেন দিয়ে যদি এখানে ইন্টারোগেটিভ প্রশ্ন করা হয় তাহলে সেই ডব্লিউএস ওয়ার্ডটা প্রথমে বসে যাবে, এবং তারপরে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার টেন্স অনুসারে এবং সাবজেক্ট অনুসারে বসবে, তারপর অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপর সাবজেক্ট বসবে অবজেক্ট হিসেবে। হোয়ার ডিড ইউ সি হিম, তাহলে প্রথমে হোয়ারই বসবে। এখন ডিড ইউ সি হিম, এখানে হিম এটা হয়ে যাবে সাবজেক্ট হি, তাহলে হি এর সাথে বসবে কি, এখানে দেখতে হবে এটা কোন টেন্সে আছে ডিড, তাহলে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে ওয়াজ বা হোয়ার, হি এর সাথে বসে হলো ওয়াজ, তাহলে হোয়ার ওয়াজ হি, এটার পর বসবে প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে সি
এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সিন, তারপর রুল অনুযায়ী বাই, তারপর ইউ, এটার অবজেক্ট ফর্ম ইউই থাকে। তাহলে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ। তারপর হচ্ছে হু গেভ ইউ দিস পেন, হু গেভ ইউ দিস পেন। হু থাকলে শুরুতে সবসময় বাই হুম বসে, অন্য কোনো ডব্লিউএস কোশ্চেনের জন্য এটা চেঞ্জ হয় না, শুধু হু এর বেলাতেই চেঞ্জ হয়, এই জন্য এটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় হু দিয়ে আসার সম্ভাবনা বেশি। হু থাকলেই শুরুতে বাই হুম বসবে, এটা মনে রাখতে হবে। তাহলে বাই হুম, বাই হুমের পর এখন হচ্ছে এখানে দেখতে হবে ভার বসাইতে হবে, যেহেতু গেইভ আছে এবং এটা পাস্টে, তাহলে ওয়াজ বা ওয়ার। যেহেতু এখানে ইউ আছে, ইউর পর ওয়ার বসে, তাহলে বাই হুম ওয়ার ইউ। এরপর গেইভের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন, তাহলে বাই হুম ওয়ার ইউ গিভেন দিস পেন। এরপরে হু ইজ কলিং ইউ, তাহলে বাই হুম, যেহেতু হু ইজ কলিং ইউ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং সেই সাথে একটা কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা। তো তাহলে বাই হুম, এখানে এম ইজ আর যে কোনো কিছু একটা বসবে, কোনটা বসবে? মি, মি এর সাথে বসে হলো এম, তার মানে আই এর সাথে হলো এম। বাই হুম এম আই বিইং কল্ড, বাই হুম এম আই, আর বিইং কেন? কারণ এটা কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স থাকলে বিইং বসে। বাই হুম এম আই বিইং কল্ড। এখন হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে শুরুতে সবসময় প্যাসিভ করতে হলে লেট দিয়ে শুরু করতে হবে। লেট প্লাস অবজেক্ট হবে সাবজেক্ট, এটার পরে বসবে হলো বি, তারপর বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং তারপরে বাই দিয়ে সাবজেক্ট চাইলে বসানো, মন চাইলে বসানো যাইতে পারে, না চাইলে নাই, অর্থাৎ পরেরটা হলো ইচ্ছা মতো। ভার্বের পাস্ট পার্টিসিপল পর্যন্তই মেনলি বসালেই চলে। তাহলে লেট প্লাস অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে শাট দ্য ডোর, সূত্র অনুযায়ী রুল অনুযায়ী লেট বসবে, লেট অবজেক্ট হবে সাবজেক্ট, অবজেক্ট হলো দ্য ডোর, এটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে লেট দ্য ডোর, রুল অনুযায়ী বি, তারপর শার্ট, শার্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে শার্টি, তাহলে লেট দ্য ডোর বি শাট। তারপর হচ্ছে ডু ইট, তাহলে রুল অনুযায়ী লেট ইট বি ডান। প্লিজ কিপ কোয়াইট, তাহলে এখানে রিকোয়েস্ট করা হয়েছে, এই জন্য এটা লেট দিয়ে না শুরু হবে। ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট, ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট। তারপর হচ্ছে পোস্ট দ্য লেটার, তাহলে শুরু হবে লেট দিয়ে, লেট দ্য লেটার, অবজেক্ট বসছে, তারপর বি, তারপর পোস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম পোস্টেড, লেট দ্য লেটার বি পোস্টেড। তারপর হচ্ছে হেল্প দ্য পুওর, রুল অনুযায়ী প্রথমে লেট, তারপর দ্য পুওর বি, তারপর হেল্পড, লেট দ্য পুওর বি হেল্পড। তাহলে আজকে সবার শেষ রুল হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স থাকলে প্যাসিভ করতে হলে সেখানে শুরুতে মে দিয়েই শুরু করতে হবে, মে প্লাস অবজেক্ট হবে সাবজেক্ট, তারপর বি হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং এখানেও সাবজেক্ট ইচ্ছে মতো বসানো, যদি ইচ্ছা থাকে তাহলে বসানো যাইতে পারে, না হলে নাই। মে গড ব্লেস ইউ, তাহলে মে ইউ, তারপর রুল অনুযায়ী বি, তারপর ব্লেস, এটার পাস্ট পার্টিসিপল হলো ব্লেসড, মে ইউ বি ব্লেসড বাই গড। মে দে হেল্প দ্য পুওর, তাহলে মে দ্য পুওর বি হেল্পড বাই দেম, মে দ্য পুওর বি হেল্পড বাই দেম। এমিগ্রেট যদি এক্সাইল হয় তাহলে নিচের কোনটা সঠিক হবে? এখন তাহলে এমিগ্রেটের অর্থ জানতে হবে। এমিগ্রেট অর্থ হচ্ছে স্বেচ্ছায় দেশ ত্যাগ করা, আর এক্সাইল হচ্ছে জোর করে দেশ থেকে বের করে দেয়া।
তাহলে এটার সাথে মিলে হচ্ছে এনলিস্ট। এনলিস্ট অর্থ হচ্ছে স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগদান করা, আর কনস্ক্রিপ্ট হচ্ছে জোর করে সেনাবাহিনীতে যোগদান করানো। তাহলে এমিগ্রেট হচ্ছে এক্সাইলের বিপরীত, ঠিক সেরকমভাবে এনলিস্ট হচ্ছে কনস্ক্রিপ্টের বিপরীত। এখন মাইক্রোস্কোপ যদি স্মল হয় তাহলে নিচের কোনটা সঠিক হবে? মাইক্রোস্কোপ দিয়ে ছোট জিনিস দেখা হয়, তাহলে অপশনে আছে ক্যামেরা, ফটো, ক্যামেরা দিয়ে তো ছবি তোলা হয়। আর হচ্ছে গানস, মিলিটারিতে গান ব্যবহৃত হয়। বিগ, টাইনি, বড় ছোট, বড় আর ছোট এটা একে অপরের বিপরীত। টেলিস্কোপ, ডিস্টেন্স, তাহলে টেলিস্কোপ দিয়ে দূরের জিনিস দেখা হয়। তাহলে এখানে মাইক্রোস্কোপ যদি স্মল হয় তাহলে টেলিস্কোপ ডিস্টেন্স হবে। উইলফুলনেস, হেডস্ট্রং, এই দুটো শব্দেরই অর্থ হচ্ছে হলো একরোখা বা জেদি। তাহলে নিচের চারটা অপশনের ভিতর এমন কোনো অপশন হবে সঠিক যেটা সিনোনিম বোঝায়, অর্থাৎ সমার্থক শব্দ আছে। তাহলে এখানে আছে হলো সাবসার্ভিয়েন্স আর ফনিং, দুটোরই অর্থ হচ্ছে পরাধীনতা। আর বি নম্বরে আছে হচ্ছে আনজাস্টিফায়েবল, অথবা বিচার, আর ফরগিভেন হলো ক্ষমা করে দেওয়া। তাহলে দুটো ভিন্ন জিনিস, তাহলে এটার সমার্থক শব্দ হচ্ছে না। ফুল হচ্ছে বোকা, অ্যাস্টুট হচ্ছে তীক্ষ্ণ, তাহলে এটাও একে অপরের বিপরীত, এটাও সমার্থক শব্দ না। আর হচ্ছে ট্যাসিটান, ট্যাসিটান অর্থ হচ্ছে মিতভাষী, আর যে কম কথা বলে। আর গোয়ার্ডের অর্থ হচ্ছে তাড়িত, তাহলে এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তাই উইলফুলনেস আর হেডস্ট্রং দুটি সমার্থক শব্দ যার অর্থ একরোখা, তাই সেটার সাথে মিলবে হচ্ছে সাবসার্ভিয়েন্স এবং ফনিং, কারণ এই দুটাও একে অপরের সমার্থক শব্দ যাদের অর্থ হচ্ছে পরাধীনতা। এখন অস্ট্রিচ হচ্ছে এক ধরনের বার্ড, তাহলে নিচের কোনটা সঠিক? তাহলে ক্যাটারপিলার সয়েলে থাকে। টাইগার হচ্ছে এক ধরনের ক্যাট। ট্রি লিভ, গাছে হচ্ছে পাতা থাকে। স্নেক আর ফ্রগ দুটা পুরো ভিন্ন প্রজাতির প্রাণী, তাই অস্ট্রিচ যদি বার্ড হয় তাহলে টাইগার ক্যাট হবে। তাহলে এখন লিসেন যদি রেকর্ডিং হয় তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে? লিসেন অর্থ হচ্ছে শোনা, রেকর্ডিং অর্থ হচ্ছে ধারণ করা। অপশনের ভিতর প্রথমটা হলো ক্রেভ, যেটার অর্থ হচ্ছে প্রার্থনা করা। স্ট্যাচু অর্থ হচ্ছে মূর্তি। রিপ্রোডিউস অর্থ হচ্ছে পুনর্গঠন করা। প্ল্যান অর্থ হচ্ছে পরিকল্পনা। রিভিউ অর্থ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা, বিচার করা। আর বুক অর্থ তো বই। ভিউ অর্থ হচ্ছে দেখা বা প্রদর্শন করা। ফটোগ্রাফ হচ্ছে আলোকচিত্র বা ছবি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ভিউর সাথে ফটোগ্রাফ, কারণ কোনো কিছু রেকর্ডিং করা হয় শোনার জন্য, লিসেনের জন্য। আর কোনো কিছু ছবি ধারণ করা হয় অর্থাৎ আলোকচিত্র করা হয় দেখার জন্য, ভিউ করার জন্য। তাই লিসেন যদি রেকর্ডিং হয়, ভিউ ফটোগ্রাফ হবে। এখন হচ্ছে জেলাস, এনথুসিয়াস্টিক হলে নিচের কোনটা হবে সঠিক? জেলাস আর এনথুসিয়াস্টিক দুটোর অর্থই হচ্ছে আগ্রহপূর্ণ, অর্থাৎ কোনো কিছুর প্রতি অনেক আগ্রহ থাকা। তাহলে এই দুটি হচ্ছে সমার্থক শব্দ। তাহলে অপশনে এমন অপশন খুঁজতে হবে যেখানে দুটি শব্দ থাকবে যারা সমার্থক শব্দ। এক্সট্রিমলি স্টাইলিশ, এখন এক্সট্রিমলি অর্থ হচ্ছে জমকালো আর স্টাইলিশ অর্থ হচ্ছে ফ্যাশন, তাহলে এটা একে অপরের সমার্থক শব্দ হয় না, তাহলে এই অপশনটা বাদ। কশাস, এক্সপেডিয়েন্ট, তাহলে কশাস অর্থ হচ্ছে সতর্ক বা সাবধান,
আর এক্সপেডিয়েন্ট অর্থ হচ্ছে বিচক্ষণ। তো সতর্কর সাথে বিচক্ষণ এটাও সমর্থক শব্দ হয় না। এরপর হচ্ছে আইডোলাট্রাস আর হচ্ছে ডিভোটেড, দুটোর অর্থই হচ্ছে পরম ভক্তিশীল বা নিবেদিত। তাহলে এই দুটোই হচ্ছে সমর্থক শব্দ, তাহলে এই অপশনটা মিলে। এছাড়াও ডি নম্বর অপশন আছে হলো স্যাক্রেড, যেটার অর্থ হচ্ছে পবিত্র, আর ডিসঅনেস্ট অর্থ হচ্ছে অসৎ। তাহলে এটাও একে অপরের সমর্থক শব্দ হয় না। তাহলে সঠিক অ্যান্সার হবে আইডোলাট্রাসের সাথে ডিভোটেড। এখন রিফ্লেকশন যদি লাইট হয় তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? রিফ্লেকশন অর্থ হচ্ছে প্রতিফলিত হওয়া, লাইট অর্থ হচ্ছে আলো। লাইটের ফলে রিফ্লেকশন প্রতিফলিত হয়। তাহলে সেম রকমভাবে খুঁজতে হবে। ইমোশন, আবেগ আর ফিলিং অর্থ হচ্ছে অনুভূতি। ইকো হচ্ছে প্রতিধ্বনি, শব্দ, সাউন্ড। তাহলে সাউন্ডের ফলে প্রতিধ্বনি হয়, তাহলে রিফ্লেকশন যদি লাইট হয় ইকো সাউন্ড হবে। ফিল্ম, চলচ্চিত্র, সিন হচ্ছে দৃশ্য, তাহলে ফিল্মের একটা দৃশ্য থাকে। মাইক্রোস্কোপ অনুবীক্ষণ, হিয়ারিং শ্রবণ। তো মাইক্রোস্কোপের সাথে হিয়ারিংয়ের কোনো কানেকশনই নেই, তাহলে এই অপশন তো হবেই না। তাহলে রিফ্লেকশন যদি লাইট হয় তাহলে ইকো সাউন্ড হবে। এখন অ্যাকুইডাক্ট যদি ওয়াটার হয় তাহলে নিচে সঠিক কোনটা হবে? অ্যাকুইডাক্ট দিয়ে ওয়াটার প্রবাহিত হয়। তাহলে অ্যাকুইডাক্ট অর্থ হচ্ছে কৃত্রিম নালা, মানে ড্রেন। ড্রেনের ভিতর দিয়ে পানি প্রবাহিত হয়। তাহলে অপশন আছে হলো, প্রথম অপশন হলো ক্যাপিলারি, সেলিভারি। তাহলে ক্যাপিলারি হলো কৈশিক নালী, যার ভিতর দিয়ে হচ্ছে লালা বা থুতু। তাহলে কৈশিক নালীর ভিতর দিয়ে লালা বা থুতু কখনো হয় না, প্রবাহিত হয় না, সেটার ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। তাহলে এই অপশন হবে না। এরপর হচ্ছে আর্টারি, মানে হচ্ছে ধমনী, ব্লাড। তাহলে আর্টারির ভিতর দিয়ে ব্লাড প্রবাহিত হয়, এই অপশনটা হবে। তাহলে ইসোফ্যাগাস, এটার অর্থ হচ্ছে অন্ননালী। অন্ননালীর সাথে রেনাল, রেনাল অর্থ হচ্ছে বৃক্ক, বৃক্কের কোনো সম্পর্ক নাই, তাই এই অপশন বাদ। করিডোর, করিডোর অর্থ হচ্ছে গৃহের ভেতরে ঢোকার পথ, মানে দরজা। আর অ্যারোপ্লেন, তাহলে করিডোরের সাথে অ্যারোপ্লেনেরও কোনো সম্পর্ক নাই, তাহলে শুধুমাত্র আর্টারি, ব্লাড, এটারই সম্পর্ক আছে অ্যাকুইডাক্ট ওয়াটারের সাথে। তাহলে অ্যাকুইডাক্ট হচ্ছে ড্রেন বা কৃত্রিম নালা, যেটার ভিতর দিয়ে পানি প্রবাহিত হয়। তাহলে সেমভাবে আর্টারি অর্থাৎ ধমনীর ভিতর দিয়েও ব্লাড মানে রক্ত প্রবাহিত হয়। আর্বোরিয়াল, আর্বোরিয়াল অর্থ হচ্ছে গাছ, গাছের মতো। আর ট্রিস বা আর্বোরিয়াল মানে হচ্ছে গাছে যারা চড়ে, এটাও হয়। তাহলে গাছে যারা চড়ে তারা তো গাছেই থাকে, তাহলে আর্বোরিয়াল হচ্ছে গাছে থাকে, তাই আর্বোরিয়াল হচ্ছে ট্রি। তাহলে সেম রকমভাবে সাইড্রিয়াল অর্থ অর্থ হচ্ছে নাক্ষত্রিক উপাদান। তাহলে নাক্ষত্রিক উপাদান নক্ষত্রে থাকে, অর্থাৎ স্টার হবে, এটা সঠিক অ্যান্সার। তাহলে আর্বোরিয়াল যদি ট্রি হয়, সাইড্রিয়াল স্টার্স হবে। অপশনে আছে হচ্ছে ট্রি গাছ, প্লেন অর্থ হচ্ছে সমতল, এমফিবিয়াস, এমফিবিয়াস অর্থ হচ্ছে উভচর, পন্ড নদী। আর হারভেসাস অর্থ হচ্ছে হলো ঔষধি গাছ, তাহলে ট্রিস। তাহলে এগুলোর মধ্যে সঠিক অ্যান্সার হবে হলো সাইড্রিয়াল স্টার্স। পরের অপশন, ট্রফি যদি কন্টেস্টেন্ট হয় তাহলে সেমভাবে অনার্স হবে স্টুডেন্ট, অর্থাৎ কন্টেস্টেন্ট লাভ করে ট্রফি আর স্টুডেন্ট লাভ করে অনার্স। কন্টেস্টেন্ট অর্থ হচ্ছে হলো প্রতিযোগী, যারা প্রতিযোগীরা জিতলে তারা ট্রফি পায়। সেম রকম স্টুডেন্ট যখন পাশ করে তখন সে স্নাতক বা সম্মান পাশ করে। এখন ইনভেন্টরি যদি স্টক হয় তাহলে নিচের সঠিক কোনটা হবে? ইনভেন্টরি
মানে হচ্ছে যেখানে দ্রব্যাদি তালিকা করে রাখা হয়, তাহলে সেখানে দ্রব্যাদি তালিকা করে দ্রব্যকে মজুত করে রাখা হয়, অর্থাৎ স্টক করা হয়। তাহলে সেমভাবে সেনসাস অর্থ হচ্ছে আদমশুমারি। তা আদমশুমারি, তাহলে সেনসাস আদমশুমারি করে পপুলেশন অর্থাৎ জনসংখ্যা গণনা করা হয়ে থাকে। এরপরে অপশনে আছে ফিটজেট, নার্ভাসনেস। এই দুটি হলো সমার্থক শব্দ, দুটোর অর্থ হলো অস্থিরতা। তাহলে অপশনে আছে হলো রিগেল, রিগেল অর্থ হচ্ছে খাবারকে সন্তুষ্ট থাকা, অ্যানোয়েন্স অর্থ হচ্ছে বিরক্তি। এই দুটার মধ্যে কোনো সমার্থক শব্দ বা সিনোনিমের কোনো সম্পর্ক নেই। স্টল ছোট দোকান, টি হচ্ছে চা, তাহলে চা ছোট দোকানে বিক্রি করা হয়, এটা কোনো সমার্থক শব্দ না। ক্রিঞ্জ আর ড্রেড দুটোরই অর্থ হলো ভয় পাওয়া, তাহলে এই দুটি হচ্ছে সমার্থক শব্দ। পরে ডাউট এবং কনস্টারনেশন, এটাও একে অপরের কোনো সমার্থক শব্দ না। ডাউট অর্থ হচ্ছে সন্দেহ, কনস্টারনেশন অর্থ হলো আতঙ্ক। তাহলে ডাউট, সন্দেহের সাথে আতঙ্কের কোনো সম্পর্ক নেই। তাহলে ফিটজেট, নার্ভাসনেস দুটোই অর্থ হচ্ছে অস্থিরতা। যেহেতু এই দুটি সমার্থক শব্দ, তাহলে অপশনও খুঁজতে হবে কোনটা সমার্থক শব্দ আছে। তাহলে ক্রিঞ্জ এবং ড্রেড দুটোই অর্থ হচ্ছে ভয় পাওয়া, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। এরপর ফিয়ার অর্থ হলো ভয় পাওয়া, কাওয়ার অর্থ হচ্ছে ভয় জড়সড় হয়ে বসে থাকা, অ্যাঙ্গার অর্থ হচ্ছে রাগ হওয়া, র্যান্ট অর্থ হচ্ছে উচ্চস্বরে কথা বলা। তাহলে কামনেস অর্থ হচ্ছে শান্তভাবে থাকা, প্রভোগ অর্থ হচ্ছে জ্বালাতন করা, এম্বারেসমেন্ট বিব্রতকর অবস্থা, স্পিক অর্থ হচ্ছে কথা বলা, ডিসঅ্যাপয়েন্টেড অর্থ হচ্ছে হতাশ, কোয়াইট অর্থ হচ্ছে শান্ত থাকা। তাহলে কেউ যদি ভয় পায় অর্থাৎ ফিয়ার, যদি কাওয়ার হয় অর্থাৎ কেউ যদি ভয় পায় তখন সে কাওয়ার অর্থাৎ জড়সড় হয়ে বসে থাকে। সেমভাবে কেউ যদি রাগ হয় তখন সে উচ্চস্বরে কথা বলে, তাই ফিয়ার যদি কাওয়ার হয় তাহলে অ্যাঙ্গার র্যান্ট হবে। এখন গ্রাভেল যদি প্যাবেল হয় তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? গ্রাভেল অর্থ হচ্ছে নুড়ি পাথর, প্যাবেল অর্থ হচ্ছে বড় একটা পাথর। তাহলে অনেকগুলি গ্রাভেল নুড়ি পাথর দিয়ে প্যাবেল মানে পাথর, বড় পাথর তৈরি করা হয়। তাহলে অপশন আছে হচ্ছে লক কি, তাহলে আর পর আছে হচ্ছে সুগার, সল্ট, ক্রাউড, পার্সন, রিভার, ফিশ। তাহলে কোশ্চেনের সাথে শুধুমাত্র মিলে হচ্ছে ক্রাউড, পার্সন, কারণ অনেকজন পার্সন মিলে ক্রাউড অর্থাৎ ভিড় তৈরি হয়, তাই গ্র্যাভেল যদি প্যাবেল হয় ক্রাউড পার্সন হবে। এখন স্লেক যদি থার্স্ট হয় তাহলে অপশনের কোনটা সঠিক হবে? স্লেক অর্থ হলো তৃষ্ণা মেটানো, থ্রাস্ট বা থ্রাস্টি এটার অর্থ হচ্ছে তৃষ্ণা মেটানো। স্টাডি হচ্ছে পড়াশোনা করা, বুক হচ্ছে বই, তাহলে বই পড়াশোনা করে। ভার্বাস অর্থ হচ্ছে যে বেশি কথা বলে, ভয়েস মানে কথা বলা, স্ট্রং শক্তি, মাসেল। সেটিয়েট অর্থ হচ্ছে ক্ষুধা লাগা, হাঙ্গার অর্থ হচ্ছে ক্ষুধা লাগা। তাহলে সমার্থক শব্দ হিসেবে স্লেক যদি থ্রাস্ট বা থ্রাস্টি হয় তাহলে সেটিয়েট হাঙ্গার হবে। এখন মিল যদি গ্রেইন হয়, গ্রেইন খাদ্যশস্য, এই খাদ্যশস্যকে মিল কারখানাতে এটা ভাঙানো হয়, তাহলে সেমভাবে ওয়্যার ক্লথ হবে না, কারণ হচ্ছে ক্লথ হচ্ছে পোশাক পরিধান করে। ফোর্স মেটাল, ফোর্স অর্থ মেটাল অর্থ হচ্ছে ধাতু, ধাতুকে ফোর্স মানে ফোর্স অর্থ হচ্ছে ধাতুকে গলানোর যে চুল্লি, তাহলে মেটালকে হলো ফোর্স করা হয়, গলানো হয়। হসপিটাল ডক্টর, ডক্টর হসপিটালে কাজ করেন। কুক ওয়্যার্স, তাহলে রান্নাবান্না করা হয়। ওয়্যার্স অর্থ হচ্ছে চীনামাটির তৈরি পাত্র, চীনামাটির তৈরি পাত্রতে কুক রান্নাবান্না করা হয়। তাহলে মিল গ্রেইনের সাথে শুধুমাত্র ফোর্স মেটাল এটা সম্পর্কই আছে, কারণ
মিল কারখানাতে খাদ্যশস্যকে ভাঙানো হয়, অর্থাৎ খাদ্যশস্যের যে শেপ, যে রূপ, সেটাকে চেঞ্জ করা হয়, পরিবর্তন করা হয়। সেমভাবে এই মেটাল যে ধাতুর সেই শেপকেও সেমভাবে পরিবর্তন করা হয়, তাহলে মেটালও ফোর্জ হবে। তাই মিল যদি গ্রেইন হয় তাহলে ফোর্স মেটাল হবে। স্ক্রিবেল রাইট, স্ক্রিবেল অর্থ হচ্ছে হাবিজাবি করে লেখা, রাইট অর্থ হচ্ছে লেখা। তাহলে স্ক্রিবেল হচ্ছে এক ধরনের রাইট, এক ধরনের লেখা, হাবিজাবি করে লেখাটাও এক ধরনের লেখা। মাম্বেল টক, মাম্বেল অর্থ হচ্ছে অস্পষ্ট করে কথা বলা, তাহলে অস্পষ্ট করে কথা বলাটাও এক ধরনের টক, কথার মধ্যে পড়ে। ড্র পেন্টিং, ড্র আঁকে, পেন্টিং এটা একে অপর সমার্থক শব্দ। স্ট্রেট সোজা পথ, ওয়াক হাঁটা, তাহলে সোজা পথে হাঁটে। ফ্লট সুইম, ফ্লট অর্থ ভাষা, সুইম অর্থ হচ্ছে সাঁতার কাটা। তাহলে স্ক্রিবল যদি রাইট হয় তাহলে মাম্বেল টক হবে। ডিটক্সিফিকেশন যদি পয়জন হয়, ডিটক্সিফিকেশন অর্থ হচ্ছে বিষ অপসারণ পদ্ধতি। তাহলে বিষ অপসারণ পদ্ধতি কখন অ্যাপ্লাই করা হয়? যখন বিষ থাকে কোথাও, অর্থাৎ বিষ দূর করার জন্য ডিটক্সিফিকেশন করা হয়। তাহলে সেমভাবে অ্যাসিডকে নিউট্রালাইজ করা হয়, এজন্য নিউট্রালাইজেশন প্রসেস ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যাসিডকে নিউট্রালাইজ করা হয় ক্ষার দিয়ে বা ক্ষারক দিয়ে। তাই ডিটক্সিফিকেশন যদি পয়জন হয়, নিউট্রালাইজেশন অ্যাসিড হবে। অপশনে বাকি আছে হলো ফ্লট অর্থ হচ্ছে ভাষা, কারেন্ট, তো কারেন্ট তড়িৎ প্রবাহিত হওয়া। ডায়েট জিম, ডায়েটের সাথে যারা জিম করে তারা কেউ হয়তো ডায়েট করে না, তাই এটার কোনো সম্পর্ক নেই। ফোর্স ওর, ফোর্স তো হচ্ছে যে ধাতু গলানো চুল্লি, ওর অর্থ হচ্ছে আকরিক, তাহলে আকরিককে তো আর ফোর্স করা হয় না, ধাতু গলানো চুল্লিতে দেওয়া হয় না, তাই এটার কোনো সম্পর্ক নাই। তাই ডিটক্সিফিকেশন যদি পয়জন হয় তাহলে নিউট্রালাইজেশন অ্যাসিড হবে। সিডেটিভ যদি প্যাসিফাই হয় তাহলে নিচের কোনটি সঠিক হবে? সিডেটিভ হলো বেদনানাশক ওষুধ, যেটা দিয়ে প্যাসিফাই অর্থ হচ্ছে শান্ত করা হয়, তাহলে বেদনানাশক ওষুধ দিয়ে শান্ত করা হয়। তাহলে সেমভাবে প্রথম অপশনটা সঠিক হবে অ্যান্টিসেপটিক স্টেরিলাইজ, কারণ অ্যান্টিসেপটিক হলো জীবাণুনাশক ওষুধ, জীবাণুনাশক ওষুধ দিয়ে স্টেরিলাইজ অর্থ হচ্ছে জীবাণু দূর করা হয়। অ্যানালজেসিক অর্থ হচ্ছে ব্যথানাশক ওষুধ। স্ক্যাপেল অর্থ হচ্ছে শল্য ছুরিকা, অর্থাৎ অপারেশনের সময় যে ছুরি ব্যবহার করা হয়। তারপর অ্যান্টেনা যদি সিগন্যাল হয়, তা অ্যান্টেনার মাধ্যমে সিগন্যাল ধরা হয়, তাহলে ব্যাটের মাধ্যমে বল তো আর ধরা হয় না, ব্যাট বল তো খেলা হয়, তাহলে নেটের মাধ্যমে ফিশ ধরা হয়। পেপার উড থেকে পেপার তৈরি হয়। বিউটিফুল ফ্লাওয়ারের একটা বিশেষণ, ফ্লাওয়ার দেখতে কীরকম, সেটা হলো বিউটিফুল, সুন্দর। তো তাহলে কোশ্চেনে যেহেতু অ্যান্টেনা দিয়ে সিগন্যাল ধরা হয়, তেমনি নেট মানে জাল দিয়ে ফিশ ধরা হয়, তাহলে নেট ফিশ হবে সঠিক অ্যান্সার। এখন ডেনচিওর যদি টিথ হয় তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? ডেনচিওর অর্থ হচ্ছে অনেকগুলো দাঁত, তাহলে টিথ তো দাঁত, তাহলে অনেকগুলো দাঁত মিলে ওই ডেনচিওর হয়। তাহলে সেমভাবে এখন তাহলে খুঁজতে হবে কোনটা এটার মতো সেম মিল আছে। ব্যান্ডেজ ওন্ড, ব্যান্ডেজ হলো যেখানে ওন্ড আঘাতপ্রাপ্ত হয় সেখানে ব্যান্ডেজ করে দেওয়া হয়, তাহলে এটার সাথে কোশ্চেনের সাথে এটার মিল নেই। হেড লিপ, মাথা ঠোঁট, এটার কোনো মিল নেই। ফিঙ্গার নেইল লেগে ফিঙ্গার নেইল থাকে, আরও অনেক কিছু থাকে। টুপি হেয়ার, টুপি অর্থ হচ্ছে পরচুলা, অর্থাৎ পরচুলা তৈরি করা হয় অনেকগুলো চুল দিয়ে, তার মানে এই টুপি হেয়ার হবে সঠিক অ্যান্সার। এলেজি সরো, এলেজি অর্থ হচ্ছে শোকের কবিতা, সরো তো মানে দুঃখ, তাহলে এই দুইটি হলো সমার্থক শব্দ। তাহলে অপশনে ইওলজি অ্যাডমাইরেশন, ইওলজি শব্দের অর্থ হচ্ছে প্রশংসা সূচক পত্র, তাহলে অ্যাডমাইরেশন এটাও তো প্রশংসা, তাহলে এলেজি যদি সরো হয় তাহলে ইওলজি
অ্যাডমায়ারেশন হবে। তাছাড়া স্টিগম্যাটাইজ অর্থ হচ্ছে কলঙ্কিত করা, কনফ্রন্টেশন অর্থ হচ্ছে মুখোমুখি সংঘর্ষ, এনকোমিয়াম অর্থ হচ্ছে উপাসনা করা, ক্রিটিসিজম অর্থ হচ্ছে সমালোচনা করা। তাহলে ওগুলো কোনোটাই একে অপরের সাথে সিনোনিম হয় না। তাহলে এলজি যদি সরো হয় তাহলে ইওলজি অ্যাডমায়ারেশন হবে। এখন স্ক্রিপ্ট যদি প্লে হয় তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? স্ক্রিপ্ট হলো প্লে মানে নাটকের একটা লিখিত রূপ। তাহলে সঠিক অ্যান্সার হিসেবে হবে স্কোর সিম্ফনি। স্কোর হলো সিম্ফনির একটা লিখিত রূপ। সিম্ফনি মানে হচ্ছে একসঙ্গে যে সঙ্গীত গাওয়া হয়, ঐকতান সঙ্গীত বলা হয় সিম্ফনিকে। হিয়ারিং সং, সং গান, গান তো শোনা হয় হিয়ারিং, তো এটার সাথে গানের কোনো লিখিত রূপ হিয়ারিং হয় না। স্টোরির কোনো লিখিত রূপও কালেকশন হয় না, আর ড্রামায়ের লিখিত রূপও অ্যাক্টিং হয় না, ড্রামাতে অ্যাক্টিং করা হয়। তো তাহলে স্ক্রিপ্ট যদি প্লে হয় স্কোর সিম্ফনি হবে। এখন ব্যাকটেরিয়া ডিকম্পোজিশন, ব্যাকটেরিয়া কোনো কিছুকে পচাতে সাহায্য করে, তাহলে সেমভাবে অপশনের ইস্ট হবে ফার্মেন্টেশন। ইস্ট গাজনে মানে কোনো কিছু পচাতে সাহায্য করে। ট্রিজ ডিফরেস্টেশন হবে না, ট্রিজ আর ডিফরেস্টেশন পুরোপুরি বিপরীত। পেনিসিলিন তো এক ধরনের ফুড না, এটা হবে না। ব্যাকটেরিয়া ডিজিজ ছড়ায়, আবার ব্যাকটেরিয়া কিছু ভালো ব্যাকটেরিয়াও আছে, তাই এই কোনো অপশনই হবে না, শুধুমাত্র ইস্ট ফার্মেন্টেশন হবে। এখন অ্যাবজর্ব যদি স্পঞ্জ হয়, অ্যাবজর্ব অর্থ হচ্ছে শোষণ করে নেওয়া, স্পঞ্জ অর্থ হচ্ছে শুষে নেওয়া। তাহলে সমার্থক শব্দ, তাহলে অপশনে খুঁজতে হবে সমার্থক শব্দ আছে কোথায়। সেখানে এখন সমার্থক শব্দ আছে হচ্ছে সিল এবং চক, দুটো অর্থই হচ্ছে বন্ধ করে দেওয়া, কোনো কিছুকে বন্ধ করে দেওয়া। কম্ব হেড, তো চিরুনি মাথা, এটা তো কোনো সমার্থক শব্দ না। পেনের ভিতরের ইঙ্ক থাকে, এটাও সমার্থক শব্দ না। পেপার উড, উড দিয়ে পেপার তৈরি হয়, এটাও কোনো সমার্থক শব্দ না। তাই অ্যাবজর্ব যদি স্পঞ্জ হয় সিল চক হবে। এখন পার্টিনেন্ট রেলিভেন্স, পার্টিনেন্ট আর রেলিভেন্স দুটোর অর্থই হচ্ছে প্রাসঙ্গিক বা প্রাসঙ্গিকতা, তার মানে এটাও সিনোনিম। তাহলে অপশনে সিনোনিম খুঁজতে হবে। ইনসিস্টেন্ট অর্থ হচ্ছে জিদ বা জেদি, রুডনেস অর্থ হচ্ছে অভদ্রতা, তাহলে এটা সিনোনিম হয় না। বেনেভোলেন্ট অর্থ হচ্ছে দয়ালু বা উপকারী, পারফেকশন অর্থ হচ্ছে পরিপূর্ণতা, এটাও সমার্থক শব্দ হয় না। রিডানডেন্ট অর্থ হচ্ছে অপ্রয়োজনীয় জিনিস, বাড়তি জিনিস, মানে বেশি, খুব বেশি জিনিস। তা সুপারফ্লুইটি, এটার অর্থ হচ্ছে খুব বেশি জিনিস, অতিমাত্রায় অনেক বেশি কিছু থাকা, তাহলে এটা সমার্থক শব্দ হয়। তাহলে প্রিভ্যালেন্ট অর্থ হচ্ছে প্রচলিত, আর ইউনিভার্সালিটি অর্থ হচ্ছে সর্বজনীনতা। তাহলে চারটে অপশনের মধ্যে সিনোনিম আছে শুধু রিডানডেন্টের সাথে সুপারফ্লুইটি, তাহলে এই দুটো অর্থই হচ্ছে অপ্রয়োজনীয় বা বাড়তি জিনিস, তাহলে এটা সিনোনিম, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে পার্টিনেন্ট রেলিভেন্স যদি হয় তাহলে রিডানডেন্ট সুপারফ্লুইটি হবে। লিসেনার হলো ইভসড্রপার, অর্থাৎ ইভসড্রপার অর্থ হচ্ছে যারা গোপনে অন্যের কথা শুনে। সেমভাবে তাহলে স্পাই হলো অবজারভার, স্পাইরা গোপনে অন্যদের অবজার্ভ করে। চ্যাটারবক্স অর্থ হচ্ছে বাচাল ব্যক্তি, আর স্পিকার তো কথা বলা, তাহলে এগুলো কোনোটাই অপশনে হয় না, শুধুমাত্র লিসেনার যদি ইভসড্রপার হয় তাহলে অবজারভার স্পাই হবে। এখন মেলোড্রামা হলো সাটেলটি, মেলোড্রামা অর্থ হচ্ছে মিলনাত্মক নাটক, সাটেলটি অর্থ হচ্ছে চাতুরতা। লাইমেরিক হচ্ছে ছড়া, পোয়েম হচ্ছে কবিতা, ফ্রাজেল অর্থ হচ্ছে ভঙ্গুর, টাচ অর্থ হচ্ছে স্পর্শ করা, প্যারোডি ডাউটেড, এটাও হবে না, ডাউট সন্দেহ করা, প্যারোডি কৌতুকময় কোনো কিছু করা। কাইমেরা অর্থ হচ্ছে অলিক কল্পনা, অথেন্টিসিটি অর্থ হচ্ছে সত্যতা। তাহলে মেলোড্রামা যদি সাটেলটি হয়, অর্থাৎ মিলনাত্মক নাটকে চাতুরতা যেরকম থাকে না, সেরকম কাইমেরাতে অথেন্টিসিটি থাকে না, অর্থাৎ অলিক কল্পনাতে সত্যতা কোনো কিছুর থাকে না। এখন লজিক যদি রিজনিং হয়, লজিক অর্থ হচ্ছে যুক্তি, রিজনিং অর্থ হচ্ছে যুক্তিতর্ক।
সেন্সিটিভিটি অর্থ হচ্ছে সংবেদনশীলতা, মরালিটি অর্থ হচ্ছে নৈতিকতা, অ্যারোগেন্স অর্থ হচ্ছে দাম্ভিকতা, লিডারশিপ অর্থ হচ্ছে নেতৃত্ব, এথিক্স হলো ন্যায়শাস্ত্র, বিহেভিয়ার অর্থ হচ্ছে আচরণ, ক্রিয়েটিভিটি অর্থ হচ্ছে সৃজনশীলতা, এনথুজিয়াজম অর্থ হচ্ছে প্রবল আগ্রহ। তাহলে লজিক যদি রিজনিং হয়, অর্থাৎ যুক্তিতর্ক যেরকম যুক্তির একটা অংশ, ঠিক সেমভাবে ইথিক্স বিহেভিয়ার হবে। মানে আচরণ, বিহেভিয়ার, আচরণও হলো ইথিক্স ন্যায়শাস্ত্রের একটা অংশ। এনিকডোট অর্থ হচ্ছে ছোট গল্প, আর স্টোরি অর্থ হচ্ছে গল্প। তাহলে দুটোই সিনোনিম। তাহলে সেমভাবে সিনোনিম খুঁজতে হবে। জোক কৌতুক করা, প্যারোডি কৌতুক করা, তাহলে এটাও সিনোনিম। লাইমরিক ছড়া, সং গান, তাহলে ছড়ার সাথে গান, এটা কোনো সিনোনিম না। গেম স্টেডিয়াম, খেলা স্টেডিয়ামে খেলা হয়, এটা সিনোনিম না। লিরিক সুর, কবিতা পোয়েম, তাহলে এটাও সিনোনিম না। তাহলে এনিকডোট যদি স্টোরি হয় সিনোনিম হিসেবে, তাহলে সঠিক অ্যান্সার খুঁজতে হবে কোনটা সিনোনিম। তাহলে জোক প্যারোডি এটা হলো সিনোনিম, এটা সঠিক অ্যান্সার হবে। তাহলে এখন ফার্টিলাইজ যদি গ্রো হয়, ফার্টিলাইজ অর্থ হচ্ছে উর্বর, গ্রো অর্থ হচ্ছে বৃদ্ধি করা, ইমিউনাইজ অর্থ হচ্ছে প্রতিষেধক, রেজিস্ট অর্থ হচ্ছে প্রতিরোধ, নৌরিশ অর্থ হচ্ছে পালন করা, এনরিচ অর্থ হচ্ছে সমৃদ্ধ বা বৃদ্ধি পাওয়া, হিট তো তাপ, বার্ন পোড়া, গ্রাফট গাছের কলম দেওয়া বোঝায়, আর মাল্টিফাই অর্থ হচ্ছে সংখ্যা বৃদ্ধি হওয়া বা বৃদ্ধি পাওয়া। তাহলে ফার্টিলাইজ যদি গ্রো হয়, অর্থাৎ ফার্টিলাইজ করলে গাছের উদ্ভিদের বৃদ্ধি হয়। সেমভাবে ইমিউনাইজ প্রতিষেধক দিলে তা প্রতিরোধ করার চেষ্টা করে। তাহলে ফার্টিলাইজ যদি গ্রো হয় তাহলে ইমিউনাইজ রেজিস্ট হবে। এখন লিয়ান যদি ক্লেম হয়, লিয়ান শব্দের অর্থ হচ্ছে অধিকার দাবি করা, ক্লেম শব্দের অর্থ হচ্ছে অধিকার দাবি করা। তাহলে এরা হচ্ছে সমার্থক শব্দ। তাহলে অপশনের সমার্থক শব্দ খুঁজতে হবে। প্রথম অপশনে আছে হলো সাপোজিশন এবং প্রপোজাল, দুটোর অর্থই হচ্ছে প্রস্তাব করা। তাহলে এটাই হবে এটার অ্যান্সার। তারপরে পরেরগুলো যদি দেখতে চাই, তাহলে ডিসইন্টারেস্টেড অর্থ হচ্ছে নিরপেক্ষ, পার্শিয়াল অর্থ হচ্ছে যে কোনো একজনের পক্ষ নেওয়া, তাহলে এটা বিপরীত শব্দ। ব্রিফ অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, লার্জ হচ্ছে বৃহৎ, এটাও অ্যান্টোনিম। মর্টগেজ অর্থ হচ্ছে ঋণী থাকা, প্রফিট হচ্ছে লাভ করা, তাহলে এটাও অনেকটা বিপরীত বোঝায়। তাহলে শুধুমাত্র সমার্থক শব্দ আছে অপশনে সাপোজিশনের সাথে প্রপোজাল, যাদের অর্থ হচ্ছে প্রস্তাব করা। তাই লিয়ান যদি ক্লেম হয়, সাপোজিশন প্রপোজালস হবে। এখন প্র্যাকটিসিং যদি এক্সপার্টাইজ হয় তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? প্র্যাকটিসিং অর্থ হচ্ছে অনুশীলন করা, এক্সপার্টাইজ অর্থ হচ্ছে দক্ষতা। তাহলে অনুশীলন করার মাধ্যমে দক্ষতা তৈরি হয়। তাহলে থিঙ্কিং, লজিক, থিঙ্কিং অর্থ হচ্ছে চিন্তা, লজিক অর্থ হচ্ছে তর্কশাস্ত্র, রাইটিং অর্থ হচ্ছে লেখা, ক্ল্যারিটি অর্থ হচ্ছে নির্মলতা, গ্রোয়িং অর্থ হচ্ছে কোনো কিছু জন্মানো, হেলথ স্বাস্থ্য, এক্সারসাইজিং ব্যায়াম করা, স্ট্রেংথ শক্তি। তাহলে অনুশীলন করার মাধ্যমে যেরকম দক্ষতা তৈরি হয়, সেরকম ব্যায়াম করার মাধ্যমেও শক্তি তৈরি হয়। তাই প্র্যাকটিসিং যদি এক্সপার্টাইজ হয় তাহলে এক্সারসাইজিং স্ট্রেংথ হবে। এখন প্যারেন্থিসিস যদি এক্সপ্লেনেশন হয়, প্যারেন্থিসিস অর্থ হচ্ছে বন্ধনী দেওয়া, মানে ব্র্যাকেট দেয়া। তো এক্সপ্লেনেশন অর্থ হচ্ছে ব্যাখ্যা। তাহলে কোনো কিছুর ব্যাখ্যা দেওয়ার সময় বন্ধনী বা ব্র্যাকেট দেওয়া হয়। তাহলে অপশন আছে হলো সিনোপসিস, অ্যাফেকশন। সিনোপসিস অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ, অ্যাফেকশন অর্থ হচ্ছে টান বা ভালো লাগা, তাহলে এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। অ্যাপোস্ট্রফি অর্থ হচ্ছে উদ্ধরণ চিহ্ন, অ্যানোটেশন অর্থ হচ্ছে টিকা, তাহলে এটার সাথে এটা কোনো অপশন কানেকশন নাই। সিনথেসিস আর হলো ইন্টারপোলেশন। সিনথেসিস অর্থ হচ্ছে সংশ্লেষক, ইন্টারপোলেশন অর্থ হচ্ছে প্রক্ষেপণ, তাহলে এটার সাথে এটার কোনো কানেকশন নাই। এরপর আছে হলো এলিপসিস, অমিশন। অমিশন মানে কোনো কিছু বাদ দেওয়া, না থাকা। এলিপসিস অর্থ হচ্ছে পদের কোনো বাক্যে
কোনো পদের অনুক্তি, কোনো পদ না থাকা, তাহলে প্যারেনথিসিস যেরকম এক্সপ্লেনেশন, সেমভাবে এলিপসিস হবে অমিশন। এরপরে বলা আছে বার্ড ফেদার, অর্থাৎ পাখির যেরকম পালক থাকে ঠিক সেমভাবে ফিশ মাছের সেরকম আইস থাকে। ম্যামাল স্তন্যপায়ী প্রাণী স্পাইন, তাহলে স্তন্যপায়ী প্রাণীর মেরুদণ্ড থাকে। হ্যান্ড হাতে ফিঙ্গার থাকে। ব্রাঞ্চ মানে গাছের শাখাতে ফল ধরে, এগুলো কোনোটাই অপশন হবে না। যদি ম্যামালের সাথে স্কিন থাকতো তাহলে হইতো, কিন্তু সেটা না থাকার কারণে হবে ফিশ স্কেল। এখন প্রুন যদি হেজ হয় সেমভাবে হেয়ার তাহলে ট্রিম হবে। প্রুন হেজ অর্থ হচ্ছে ছোট ছোট যে গাছপালা থাকে সেগুলোকে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে ফেলা। হেয়ার ট্রিম মাথার চুলকেও সেরকম ট্রিম করে কেটে ফেলা বোঝায়। তাই প্রুন যদি হেজ হয় হেয়ার সেমভাবে ট্রিম হবে। তাহলে এখন বলা আছে ফ্রাজাইল যদি ব্রেক হয়। ফ্রাজাইল অর্থ হচ্ছে ভঙ্গুর, ব্রেক মানে ভাঙা, তাহলে ভঙ্গুর জিনিস সহজেই ভেঙে যায়। তাহলে ইনভিজিবল অর্থ হচ্ছে অদৃশ্য, অদৃশ্য জিনিস তো দেখা যায় না, তাহলে ইনভিজিবলের সাথে সি হবে না। ইরিয়াটিক অর্থ হচ্ছে খামখেয়ালি করা। কন্ট্রোল অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা, তাহলে যারা খামখেয়ালি করে তাদেরকে তো নিয়ন্ত্রণ করা যায় না, তাহলে এটাও হবে না। ফ্লেমেবল হচ্ছে বার্ন, ফ্লেমেবল অর্থ হচ্ছে দাহ্য বস্তু সহজে পুড়ে যায়, তাহলে এইটা হবে। নক্সাস এসকেপ, নক্সাস অর্থ হচ্ছে ক্ষতিকর, এসকেপ অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া, তাহলে এই অপশনটাও হয় না কোশ্চেনের সাথে। তাহলে ফ্রাজাইল যদি ব্রেক হয় তাহলে ফ্লেমেবল বার্ন হবে, অর্থাৎ ভঙ্গুর জিনিস সহজে যেরকম ভেঙে যায় সেরকম দাহ্য পদার্থকে সহজেই পুরানো যায়। এখন স যদি কার্পেন্টার হয়, স অর্থ হচ্ছে করাত, কার্পেন্টার অর্থ হচ্ছে কাঠমিস্ত্রি, তাহলে কাঠমিস্ত্রি যেরকম করাত দিয়ে কাঠ কাটে, তাহলে সেমভাবে খুঁজতে হবে কোন পেশার লোক কোন জিনিসটা দিয়ে কাজ করে, অপশনে আছে কিনা। পেইন্টার টুথব্রাশ, পেইন্টারের সাথে টুথব্রাশের কোনো কানেকশন নাই, তারা টুথব্রাশ দিয়ে কোনো কাজ করে না। অথর লেখক কম্পিউটার দিয়ে কোনো কাজ করে না, সে কলম দিয়ে কাজ করে। ব্রিকলেয়ার হলো রাজমিস্ত্রিও ব্রাশ দিয়ে কোনো কাজ করে না, এটাও হবে না। টেইলর সিজার, তাহলে এইটা হবে, কারণ টেইলর সিজার দিয়ে কাপড় কাটে, অর্থাৎ দর্জি কাঁচি দিয়ে কাপড় কাটে। তাই স যদি কার্পেন্টার হয় সিজার্স টেইলর হবে। লায়নাইজ অর্থ হচ্ছে হলো সম্মান করা। অ্যাডমায়ার অর্থ হচ্ছে প্রশংসা করা। অথরাইজ অর্থ হচ্ছে কোনো কিছুর অনুমতি দেওয়া। বিট্রে অর্থ হচ্ছে প্রতারণা করা। অ্যাগ্রান্ডাইজ অর্থ হচ্ছে অতিরঞ্জিত। এনভি অর্থ হচ্ছে হিংসা করা। এক্সনারেট অর্থ হচ্ছে ক্ষমা চাওয়া। সাসপেক্ট অর্থ হচ্ছে সন্দেহ করা। ভিটুপারেট অর্থ হচ্ছে নিন্দা করা। ডিসপাইজ অর্থ হচ্ছে ঘৃণা করা। তাহলে লায়নাইজ যদি অ্যাডমায়ার হয়, লায়নাইজ অ্যাডমায়ার অর্থাৎ কাউকে প্রশংসা করার মাধ্যমে তার সম্মান করা বোঝায়। সেমভাবে ভিটুপারেট ডিসপাইজ হবে, অর্থাৎ কাউকে ঘৃণা করার মাধ্যমে তার নিন্দা করা বোঝায়। এখন হোস্ট যদি প্যারাসাইট হয় তাহলে মিডিয়াম ব্যাকটেরিয়া হবে। রিপেল লিকুইড হবে না, কারণ রিপেল অর্থ হচ্ছে হলো ঢেউ, লিকুইড অর্থ হচ্ছে তো তরল পদার্থ। মানকি ট্রি, তো গাছে তো বানর থাকে। নেস্ট বার্ড, পাখির বাসাতে পাখি থাকে। তাহলে হোস্ট যদি প্যারাসাইট হয়, অর্থাৎ প্যারাসাইটের বেঁচে থাকার জন্য পোষক দেহ অর্থাৎ হোস্টের দরকার আছে। সেমভাবে ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য একটা মাধ্যমের দরকার আছে। তাই হোস্ট যদি প্যারাসাইট হয় মিডিয়াম ব্যাকটেরিয়া হবে। টেন্ডার শব্দের অর্থ হচ্ছে কোমল, তাহলে এটার একটা সিনোনিম হচ্ছে কম্প্যাশনেট, যেটা বাংলাদেশ ব্যাংকের পরীক্ষাতে আসছিল অফিসার জেনারেল পোস্টে 2018 সালে। তাহলে আপনি এখানে এই কম্প্যাশনেট এই শব্দটা দিয়ে একটা সেন্টেন্স ইজিলি মেক করতে পারবেন। মনে করেন যে কোনো কিছুই কোমল বা সহানুভূতিশীল, আমরা এই কম্প্যাশনেট শব্দটা কোমল বা সহানুভূতিশীল এরকম ক্ষেত্রে ইউজ করে থাকি। যেমন মনে করেন শিশুরা খুবই কম্প্যাশনেট হয়, যেমন দ্য চিলড্রেন ওয়ার সো কম্প্যাশনেট, বাচ্চারা খুবই সহানুভূতিশীল হয়ে থাকে। তারপর হচ্ছে কোলোজাল, মানে হচ্ছে জাইগান্টিক, অর্থাৎ
কোনো কিছুর আকার অনেক বড়, সেটাকে কোলোসাল বা জাইগান্টিক বলে। মনে করেন যে আপনি এটা দিয়েও ইজিলি কোনো সেন্টেন্স মেক করতে পারবেন, যে কেউ মনে করেন মিথ্যাবাদী, সেটা আপনি আগে থেকেই অনুমান করছেন এবং আপনার অনুমান করাটা খুব একটা বড় ধরনের ভুল অনুমান করা ছিল, তাহলে আপনি এরকমভাবে সেন্টেন্স মেক করতে পারবেন। যেমন তাহলে এটা দিয়ে আপনি ইংলিশ করতে পারবেন একটা সেন্টেন্স, যে ইট উড বি এ ক্লোজাল মিস্টেক টু অ্যাজিউম দ্যাট হি ইজ এ লায়ার। তাহলে কি বললাম, যে ইট উড বি এ ক্লোজাল মিস্টেক, যে এটা অনেক বড় একটা ভুল ছিল, যে অনেক বড় ক্লোজাল মিস্টেক, অনেক বড় একটা ভুল ছিল, টু অ্যাজিউম অনুমান করা, যে হি ইজ এ লায়ার, সে একজন মিথ্যাবাদী, সে যে একজন মিথ্যাবাদী সেটা অনুমান করাটাই অনেক বড় একটা ভুল ছিল, অর্থাৎ সে আসলে মিথ্যাবাদী না। তারপর স্টিগমা, মানে কারো চরিত্রে কলঙ্ক লাগা। তাহলে কারো চরিত্রে কলঙ্ক লাগা, সেক্ষেত্রে এরকম কোনো সেন্টেন্স হলে আপনি ইজিলি এই স্টিগমা শব্দটা ইউজ করতে পারবেন। এটা আসছিল রূপালী ব্যাংক অফিসার 2019 সালের পরীক্ষাতে। এটার সিনোনিম হচ্ছে স্টেইন। তো স্টিগমা, স্টেইন এই দুটো শব্দের অর্থ হচ্ছে কলঙ্ক লাগা। তারপর ব্রিস্ক, ব্রিস্ক এই শব্দটা বিআরডিবি এর অফিসার পদের পরীক্ষাতে আসছিল 2019 সালে, যার শব্দের অর্থ হচ্ছে সতেজ বা প্রাণবন্ত। তাহলে এখান থেকে অ্যাজাইল, স্প্রাই, লাইভলি এই তিনটা পরীক্ষাতে আসছিল, অর্থাৎ এই ব্রিস্ক এই সিনোনিমটা এর আগে 3-4টা পরীক্ষাতে আসছিল। তাই এখানে আপনাদের জন্য প্রত্যেকটা পরীক্ষাতে ব্রিস্কের সিনোনিম হিসেবে যা দেওয়া ছিল অপশনে, সেগুলো এখানে দেওয়া হলো। অ্যাজাইল, স্প্রাই, লাইভলি এই তিনটার অর্থ হচ্ছে প্রাণবন্ত বা সতেজ। আপনি তাহলে এই ব্রিস্ক দিয়েও কোনো সেন্টেন্স মেক করতে পারবেন। যেমন মনে করেন আজকের যে ওয়েদারটা একটা ঠান্ডা ওয়েদার, তাহলে আপনি এটা দিয়ে এটা করতে পারেন। এবং এখানকার যে বাতাস প্রবাহিত হচ্ছে সে বাতাসটা মনে করেন খুব মনোরম, প্রাণবন্ত, তাহলে আপনি ইউজ করতে পারেন যে দ্য এয়ার ইজ ভেরি কোল্ড অ্যান্ড ব্রিস্ক। এই যে আপনি ইউজ করে ফেললেন ব্রিস্ক ইজিলি। তারপর ডিসপ্যারিটি, ডিফারেন্স দুটোর অর্থ হচ্ছে অসমতা, কারো মতের অমিল থাকাটাই হলো ডিসপ্যারিটি। এটা কর্মসংস্থান ব্যাংকে আসছিল 2021 সালে। তারপর অবস্টিনেট, অবস্টিনেট মানে হচ্ছে জেদি, তাহলে এটা সিনোনিম হিসেবে স্টাবর্ন, রিক্যালসিট্রেন্ট, ইনট্র্যাক্টেবল এই তিনটাই সিনোনিম আলাদা আলাদা 3টা পরীক্ষাতে আসছিল অবস্টিনেটের সিনোনিম হিসেবে, তাই তিনোটাই এখানে দেওয়া হলো। তাহলে অবস্টিনেট, স্টাবর্ন, রিক্যালসিট্রেন্ট, ইনট্র্যাক্টেবল সবগুলো শব্দের অর্থ হচ্ছে জেদি বা একগুয়ে বা অবাধ্য। ঠিক আছে, যে লোকটা খুব জেদি, হি ইজ ভেরি অবস্টিনেট, এরকম। বোম্বাস্টিক, বোম্বাস্টিক মানে হচ্ছে কোনো রাজকীয়ভাবে কোনো কিছু ঘটা, কোনো বিশাল রাজকীয়ভাবে কোনো কিছু ঘটা, তাহলে এটা সিনোনিম হিসেবে হবে ম্যাজেস্টিক, এটা যার অর্থ হচ্ছে রাজকীয়। পারপিচুয়াল, পারপিচুয়াল অর্থ হচ্ছে চিরস্থায়ী, তাহলে এটার সিনোনিম হিসেবে এভার লাস্টিং, এটা হলো চিরস্থায়ী। এটা কম্বাইন্ড 9 ব্যাংক অফিসার জেনারেল পরীক্ষা 2022 সালের আসছিল এই পারপিচুয়াল, এভার লাস্টিং। মনে করেন যে কোনো জিনিসই হচ্ছে টেম্পোরারি, কিন্তু মনে করেন আইডিয়াটা হচ্ছে এটা চিরস্থায়ী, তো এরকম কোনো সেন্টেন্স আপনি ইউজ করে দিলেন যে থিংস আর টেম্পোরারি বাট দ্য আইডিয়াস আর পারপিচুয়াল। এই টেরিফিক, এক্সিলেন্ট, টেরিফিক শব্দের অর্থ হচ্ছে খুবই চমৎকার, ভালো, এক্সিলেন্ট মানেও ভালো, এটা 40তম BCS-এ আসছিল। তারপর হচ্ছে রেইমবার্স, রিফান্ড, ফেরত দেওয়া। সাধারণত কারো কোনো কিছু হারিয়ে গেলে তখন এই রেইমবার্স শব্দটা ইউজ করা হয়, যে সে হারিয়ে গেছে এখন সেটা ফেরত দিবে, রেইমবার্স তখন ইউজ করা হয়। মিউটিনি শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ, রিভোল্ট, বিদ্রোহ। অ্যাপল এর অর্থ হচ্ছে আতঙ্কিত করা। ডিজমে এটা শব্দ অর্থ হচ্ছে আতঙ্কিত করা। তাহলে ডিজমে বা অ্যাপল দিয়ে আপনি ইজিলি একটা সেন্টেন্স মেক করতে পারবেন। যেহেতু আতঙ্কিত করা, মনে করেন সে খুব আতঙ্কিত হয়ে আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করলো, যে হি আস্কড ইউ
ইন ডিজমে বা হি আক্সড ইন ডিজমে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন স্ক্যান্ডেল এই যে কারো চরিত্রের কোনো কিছু বা কারো গোপন কোনো কিছু ছড়িয়ে পড়া, খুবই পার্সোনাল কোনো কিছু, তখন সেটাকে আমরা বলি স্ক্যান্ডেল হয়েছে তার। তাহলে স্ক্যান্ডেল বা ডিসগ্রেস শব্দের অর্থ হচ্ছে কলঙ্ক। অ্যাড্রয়েট শব্দের অর্থ হচ্ছে দক্ষ, তাহলে এটা সিনোনিম হিসেবে হবে এক্সপার্ট, দক্ষ। যেমন সে ইংলিশে খুব দক্ষ, ইংরেজিতে, হি ইজ এক্সপার্ট ইন ইংলিশ। অ্যালাক্রিটি শব্দের অর্থ হচ্ছে প্রবল উৎসাহ, তাহলে অ্যানথুজিয়াজম এই শব্দের অর্থ হচ্ছে প্রবল উৎসাহ। আপনি প্রবল উৎসাহ নিয়ে কোনো কাজ করলেন বা কোনো সাবজেক্ট বা কোনো কিছুর প্রতি আপনার ওই জিনিসটা, ওই সাবজেক্টটা অধ্যয়ন করার প্রতি আপনার প্রবল উৎসাহ আছে, ঠিক আছে? যেমন হি হ্যাড অ্যান এনথুজিয়াজম ফর সায়েন্স, তার বিজ্ঞানের প্রতি খুব প্রবল উৎসাহ আছে। তারপর হচ্ছে ভিজিল্যান্ট, অবজারভেন্ট, এদের শব্দের অর্থ হচ্ছে বিপদ সম্পর্কে সদা সতর্ক থাকা। ভিজিল্যান্ট, অবজারভেন্ট একে অপরের সিনোনিম। রিপিল শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু বাতিল করা, ক্যান্সেল হবে, এটা সিনোনিম। ইনঅ্যাডভার্টেন্ট, আনইনটেন্ডেড, দুটো শব্দেরই অর্থ হচ্ছে অসাবধান থাকা, অসাবধানতার বশে বা খেয়াল করে নেয় যার ফলে কোনো ধরনের বিপদ ঘটে যাওয়া। যেমন যারা ব্যায়াম করে তারা মাঝে মাঝে কিছু সাপ্লিমেন্ট নেয়, যেই সাপ্লিমেন্টগুলো সাইড এফেক্ট থাকতে পারে, না জানার কারণে বা খেয়াল করেনি বলে এরকম কিছু আজে বাজে সাপ্লিমেন্ট নেওয়ার ফলে তাদের সাইড ইফেক্ট বডিতে ঘটতে পারে। তাহলে এরকম ক্ষেত্রে আপনি আনইনটেন্ডেড বা ইনঅ্যাডভার্টেন্ট শব্দ ইউজ করতে পারেন, ঠিক আছে? যেমন এটা দিয়ে যদি সেন্টেন্স মেক করাই হয় তাহলে হবে যে সাম সাপ্লিমেন্ট মে হ্যাভ সাম আনইনটেন্ডেড সাইড ইফেক্ট। তাহলে কিছু কিছু সাপ্লিমেন্টের কিছু অনিচ্ছাকৃতভাবে কিছু সাইড ইফেক্ট থেকে যায় বা থাকে। আচ্ছা, তাহলে এখন হলো ট্রান্সক্রাইব শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কপি করা, প্রতিলিপি করা, তাহলে এটা সিনোনিম হবে টু কপি। এখন হচ্ছে জেপার্ডি শব্দের অর্থ হচ্ছে বিপদ, এর শব্দের, তাহলে এইটার সিনোনিম হবে পেরিল শব্দের অর্থ হচ্ছে বিপদ। এসপিওনেজ শব্দের অর্থ হচ্ছে গুপ্তচর বৃত্তি, স্পাইং, এটা শব্দ হচ্ছে গুপ্তচর বৃত্তি, আপনি কারো উপর গুপ্তচর বৃত্তি করতে চান, কাউকে স্পাই করতে চান। ক্যাডেভার শব্দের অর্থ হচ্ছে লাশ, তাহলে এটার সিনোনিম হবে কর্পস, লাশ। পেন্সিভ শব্দের অর্থ হচ্ছে চিন্তামগ্ন থাকা, তাহলে এটা সিনোনিম হবে কন্টেম্পলেটিভ, চিন্তামগ্ন থাকা। রিমার্কেবল, ঠিক আছে, মানে নোটওর্দি, আপনি সমাজের জন্য খুব রিমার্কেবল কোনো কিছু করেছেন, ঠিক আছে? এবং ইয়োর ওয়ার্ক ফর দ্য সোসাইটি ইজ ভেরি রিমার্কেবল, এরকম হবে সেন্টেন্স। ট্রাইবুটারি শব্দের অর্থ হচ্ছে শাখা নদী, তাহলে এটার সেমভাবে এটার সিনোনিম হবে রিভুলেট শব্দের অর্থ হচ্ছে শাখা নদী। তাহলে আমাদের দেশে, বাংলাদেশে অনেক শাখা নদী আছে, এক্ষেত্রে আপনি ইজিলি ইংলিশটা ইউজ করতে পারবেন, ট্রাইবুটারি বা রিভুলেট, ঠিক আছে? দেয়ার আর মেনি রিভুলেট বা ট্রাইবুটারি ইন আওয়ার কান্ট্রি বা ইন বাংলাদেশ। হার্ডলি মানে হচ্ছে যা প্রায় ঘটে না, কদাচিৎ, তাহলে এটার সিনোনিম হিসেবে ইউজ হবে স্কার্সলি, তা যা প্রায় ঘটে না। এখন হচ্ছে অ্যামোর্টাইজেশনটা মেনলি ব্যাংকিং ক্ষেত্রে ইউজ করা হয়। এটার মানে হচ্ছে আপনি দীর্ঘ সময় ধরে আপনার ঋণটা ছোট ছোট কিস্তিতে পরিশোধ করতেছেন, এটাকে বলা হয় অ্যামোর্টাইজেশন। তো এই অ্যামোর্টাইজেশন, তাহলে এটা সিনোনিম হিসেবে হবে পে ব্যাক ইন ইনস্টলমেন্ট। এটা সাধারণ বীমা কর্পোরেশনের পরীক্ষাতে 2019 সালে এসেছিল।
এখন হচ্ছে এনভি। এনভি শব্দের অর্থ কি? অন্যের সম্পদের উপর যার লোভ আছে তাকে বলা হয় এনভি। তাহলে এটার সিনোনিম হিসেবে ইউজ হবে কভিটাস। কভিটাস শব্দের অর্থ হচ্ছে অন্যের সম্পদের উপর লোভ থাকা, গ্রিডি। গ্রিডিও অনেকটা এটার মতো হয়, কিন্তু গ্রিডি মানে তো লোভী, এটাও কাছাকাছি একটা সিনোনিম হয়। ডোয়েন্ডেল। ডোয়েন্ডেল শব্দের অর্থ হচ্ছে হ্রাস পাওয়া বা কোনো কিছু কমে যাওয়া, ঠিক আছে? তাহলে সেটা সিনোনিম হিসেবে রিডিউস হবে, নাদির হবে, NADIR, নাদির অর্থ হ্রাস পাওয়া বা নিচে নেমে যাওয়া। ডিসেন্ডিংও হবে, নিচে নেমে যাওয়া, কমে যাওয়া। আর এখানে অপশনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক 2018 সালের পরীক্ষাতে অপশনে ড্রপ ছিল, তাহলে এখানে ডোয়েন্ডেলেরই ড্রপ হবে। তাহলে ডোয়েন্ডেল অর্থ কমে যাওয়া বা হ্রাস পাওয়া, তাহলে এটা সিনোনিম এই সবগুলোই হবে। ডোয়েন্ডেল হবে, ড্রপ হবে, ডিসেন্ডিং হবে, নদীর হবে, এসবগুলো ডিক্রিজ হবে, এসবগুলোই হবে। সিনিক্যাল। সিনিক্যাল শব্দের অর্থ হচ্ছে নৈরাশ্যবাদীর আচরণ, তাহলে এটা সিনোনিম হবে সার্কাস্টিক। প্রাথমিক সহকারী শিক্ষক 2013 সালের পরীক্ষাতে এটা এসেছিল। হ্যাকেল। হ্যাকেল মানে হচ্ছে কেউ কোনো কথা বলতেছে, আপনি তার কথার মাঝখানে বাহাত ঢুকায় দিচ্ছেন, অর্থাৎ বা আরেকভাবে বলা যায় যে আপনি চিৎকার করে কাউকে প্রশ্ন করছেন, কিন্তু ওই মুহূর্তে ওই ব্যক্তিটা অন্য কোনো কথা বলায় ব্যস্ত ছিল, তার সেই কথা বলাতে আপনি ব্যাঘাত ঘটালেন। এই রকম ক্ষেত্রে হ্যাকেল বা ডিসরাপ্ট ইউজ করা হয়। এই হ্যাকেল বা ডিসরাপ্ট হলো একে অপরের সিনোনিম। রিগোরাস। রিগোরাস শব্দের অর্থ হচ্ছে খুব প্রবল বা প্রচণ্ড বা খুব কঠোর, শক্ত কিছু, হার্ড, এটা হলো রিগোরাস। সিভিয়ার শব্দের অর্থ হচ্ছে সেম, মারাত্মক, কঠোর বা প্রবল, প্রচণ্ড। এরপর হলো স্টুপেন্ডাস। স্টুপেন্ডাস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খুবই মনোমুগ্ধকর, ঠিক আছে? যেমন এই বাগানটা খুবই মনোমুগ্ধকর বা এই এলাকাটা খুবই মনোমুগ্ধকর। দিস এরিয়া ইজ ভেরি স্টুপেন্ডাস। আপনি যে কোনো জায়গায় এটা এই অসাম, স্টুপেন্ডাস যে কোনো শব্দ ইউজ করতে পারেন। আপনি যদি হাই কোয়ালিটির কোনো অ্যাডজেক্টিভ ইউজ করতে চান মনোমুগ্ধকর হিসেবে, তাহলে সেখানে স্টুপেন্ডাস শব্দটা ইউজ করতে পারবেন। তারপর ইন্ট্রিপিড। ইন্ট্রিপিড শব্দের অর্থ হচ্ছে সাহসী বা তেজি, তাহলে এটা সিনোনিম হিসেবে ইউজ হবে বোল্ড। সিজ। সিজ অর্থ হচ্ছে থামা, যেমন আমরা বলি না যুদ্ধবিরতি, সিজ ফায়ার, যুদ্ধ থেমে গেছে বা যুদ্ধকে থামানো হয়েছে কিছু দিনের জন্য বা কিছু ঘন্টার জন্য, তাহলে এটা সিনোনিম হিসেবে ইউজ হবে স্টপ। এখন হলো ইনক্রুডুলাস। ইনক্রুডুলাস শব্দের অর্থ হচ্ছে অবিশ্বাস্য, অর্থাৎ যা বিশ্বাস হয় না, যা বিশ্বাস করা খুব কষ্টকর। আনরিলায়েবল হবে এটার সিনোনিম। ইমানসিপেশন। ইমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে মুক্তি বা স্বাধীনতা, এটার বিপরীত শব্দ হবে কিন্তু লিবারেল, আর এটা সিনোনিম হবে ফ্রিডম। ইডিউস। ইডিউস শব্দের অর্থ হচ্ছে শিক্ষিত। ইলিসিট। ইলিসিট শব্দের অর্থ হচ্ছে শিক্ষিত। তাহলে লিটারেট। লিটারেট শব্দের অর্থ হলো শিক্ষিত, তাহলে ইডিউসের সিনোনিম হিসেবে ইডিউস, ইলিসিট, লিটারেট এগুলো সব ইউজ হবে। ইনঅ্যাপ্ট। ইনঅ্যাপ্ট শব্দের অর্থ হচ্ছে অযোগ্য, তাহলে ইনকম্পিটেন্ট শব্দের অর্থ হচ্ছে অযোগ্য। লৌস। লৌস শব্দের অর্থ হচ্ছে কুরুচিপূর্ণ মনোভাব। ইনডিসেন্ট শব্দের অর্থ হচ্ছে কুরুচিপূর্ণ মনোভাব। প্রোসক্রাইব। প্রোসক্রাইব শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ করা কোনো কাজ বা কোনো কিছু, তাহলে প্রোহিবিট, এটা শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ করা। তাহলে এই প্রোসক্রাইব এর শব্দের অর্থ হলো নিষিদ্ধ করা। তাহলে এই নিষিদ্ধ করা থেকে আপনি যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারবেন। কেউ আপনাকে কোনো কিছু করতে নিষিদ্ধ করলো বা নিষেধ করলো, ঠিক আছে? যেমন আপনি তৈরি করতে পারেন একটা সেন্টেন্স যে ইউ ক্যান্ট প্রোসক্রাইব এনি এক্সপ্রেশন অফ লাভ ফর বাংলাদেশ ক্রিকেট টিম। তো বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি যে আপনার যে ভালোবাসার অভিব্যক্তি, সেটা কেউ আপনাকে
নিষেধ করতে পারবে না। আপনি যে অভিব্যক্তিটা প্রকাশ করবেন সেটা আপনাকে কেউ নিষেধ করতে পারবে না এই অভিব্যক্তি প্রকাশ করা থেকে। ঠিক আছে? আচ্ছা, এখন ক্যাটাস্ট্রফি শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়, অনেক বড় বিপর্যয়। ডিস্ট্রাকশন, এটা শব্দের অর্থ হচ্ছে বিপর্যয়। তাহলে কোনো বড় ধরনের দুর্যোগ ঘটলে তখন এরকম কোনো সেন্টেন্সে আপনি এই ক্যাটাস্ট্রফি বা ডিস্ট্রাকশন শব্দ ইউজ করতে পারবেন। যেমন 1970 সালে বাংলাদেশের ভোলাতে যেই বড় ধরনের দুর্যোগ জলোচ্ছ্বাস হয়েছিল সেটা অনেক বড় ধরনের একটা ক্যাটাস্ট্রফি। তাহলে সেটা ছিল কি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাটাস্ট্রফিস অফ দ্য হিস্টোরি। ঠিক আছে, আমাদের ইতিহাসের সবচেয়ে বড় একটা দুর্যোগ ছিল সেটা। ক্রেডুলাস শব্দের অর্থ হচ্ছে সরল বিশ্বাসী, যে সহজেই বিশ্বাস করে যে কোনো কিছু। ঠিক আছে, কেউ কিছু বললেই সেটা বিশ্বাস করে, কোনো কিছু চিন্তা ভাবনা না করে, তাকে বলা হয় ক্রেডুলাস। তাহলে ক্রেডুলাস শব্দের সিনোনিম হিসেবে ইউজ হবে গালিবেল, GULLIBLE। তাহলে গালিবেল আর ক্রেডুলাস একে অপরের কি সিনোনিম। অপটিমিস্টিক শব্দের অর্থ হচ্ছে আশাবাদী, যে সব কিছুর প্রতি আশাবাদী বা কেউ তার নিজস্ব কাজের প্রতি আশাবাদী। হোপফুল শব্দের অর্থ হলো আশাবাদী। অপটিমিস্টিকের আরেকটা গুরুত্বপূর্ণ সিনোনিম আছে, সেটা হলো স্যাঙ্গুইন, SANGUINE। এই স্যাঙ্গুইন শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। তো অপটিমিস্টিক, হোপফুল, স্যাঙ্গুইন সবগুলো শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। এটা দিয়ে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন যে সে তার কোনো কাজের প্রতি বা কোনো কিছুর প্রতি আশাবাদী। হি ইজ রিয়েলি অপটিমিস্টিক ফর হিজ ওয়ার্ক, বা হি ইজ রিয়েলি অপটিমিস্টিক অন দিস ওয়ান, এরকম তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপর হলো কমপ্লেসেন্ট শব্দের অর্থ হচ্ছে আত্মতুষ্টি। সেলফ স্যাটিসফাইড শব্দের অর্থ হচ্ছে আত্মতুষ্টি। কমপ্লেসেন্ট আর সেলফ স্যাটিসফাই একে অপরের সিনোনিম। তারপর হচ্ছে ভার্চিউ শব্দের অর্থ হচ্ছে সদ্গুণ, ভালো গুণ। প্রবিডি শব্দের অর্থ হচ্ছে সদ্গুণ বা ভালো গুণ। স্পোরাডিক অর্থ হচ্ছে বিক্ষিপ্ত, ইরেগুলার, এটা হচ্ছে অনিয়মিত বা বিক্ষিপ্ত। স্ক্যাটার্ড শব্দের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত। ঠিক আছে, তাহলে আলো যখন কোনো মাধ্যমে পড়ে, সে মাধ্যম যদি একদম মসৃণ মাধ্যম না হয়, অমসৃণ মাধ্যম হয়, তখন সেটাকে আমরা বলি যে আলো এখানে স্ক্যাটার্ড হয়েছে বা স্পোরাডিক হয়েছে, বা দিস সারফেস ইজ ভেরি ইরেগুলার। ঠিক আছে, এরকম ক্ষেত্রে আমরা এই শব্দগুলো ইউজ করতে পারি সেন্টেন্সে। ডিসক্রিপেন্সি শব্দের অর্থ হচ্ছে বৈষম্য বা মতের অমিল থাকা। ডিসএগ্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে এই সেম, মতের অমিল থাকা বা বৈষম্য। ঠিক আছে, ধনী গরিবের যে বৈষম্য, দ্য ডিসক্রিপেন্সি বিটুইন দ্য পুয়ার অ্যান্ড রিচ ইজ ভেরি মাচ ইন দিস কান্ট্রি। ঠিক আছে, বা ইন দ্যাট কান্ট্রি, ওই দেশে ধনী গরিবের যে বৈষম্য এটা অনেক বেশি। আপনি এরকম সেন্টেন্সও এই ডিসক্রিপেন্সি শব্দ ইউজ করতে পারবেন। ডিসপাইস শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। কন্টেম্প শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। কর্ডিয়াল অর্থ হচ্ছে সৌহার্দ্যপূর্ণ বা আন্তরিক মনোভাব। অ্যামিয়েবল শব্দের অর্থ হচ্ছে আন্তরিক বা সৌহার্দ্যপূর্ণ মনোভাব। মনে করেন কোনো একটা সেন্টেন্স যে কর্ডিয়াল ইউজ করতে পারবেন, সে তার পিতামাতার প্রতি খুবই আন্তরিক কিন্তু সে তার ভাইয়ের প্রতি খুব একটা আন্তরিক না, এরকম সেন্টেন্স আপনি মেক করতে পারবেন। ঠিক আছে, তাহলে এরকম সেন্টেন্স হলে সেখানে হবে কি হি ইজ ভেরি কর্ডিয়াল টু হিজ ফাদার বা হিজ প্যারেন্টস, বাট নট টু হিজ ব্রাদার। ঠিক আছে, বা নট টু হিজ সিস্টার, এরকম, বা নট টু হিজ ফ্রেন্ড। আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন সেন্টেন্সে। মরবিড শব্দের অর্থ হচ্ছে অসুস্থ ব্যক্তি। তাহলে এটার সিনোনিম হিসেবে ইউজ হবে গ্রুসাম, যার অর্থ হচ্ছে অসুস্থ ব্যক্তি। অ্যাবেচর শব্দের অর্থ হচ্ছে কুকর্মে সহায়তাকারী, কেউ কোনো খারাপ কাজ করতেছে তাকে সাহায্য করতেছে, এমন পার্সন হচ্ছে অ্যাবেটর বা অ্যাকমপ্লিশ। তাহলে এদের শব্দের অর্থ হচ্ছে কুকর্মে সহায়তাকারী। তো
তাহলে এখান থেকে আপনি যে কোনো সেন্টেন্স তৈরি করতে পারেন। যেমন মনে করেন আপনি খুব অবাক হয়ে গেলেন, আপনার বন্ধু কোনো ডাকাতির সাথে সংযুক্ত ছিল এবং সেই ডাকাতিতে সে সাহায্য করছিল। ঠিক আছে, তো এরকম আপনি সেন্টেন্স তৈরি করতে পারেন যে হি ওয়াজ ভেরি সারপ্রাইজড when he found out that his friend was convicted for being an abettor of the neighborhood break-ins. তো তাহলে আপনার প্রতিবেশীর বাসায় যে ডাকাতিটা হয়েছিল সেটাতে আপনার ফ্রেন্ড সাহায্য করছিল, তো সেটা দেখে আপনি অবাক হয়েছেন। ঠিক আছে, যে হিজ ফ্রেন্ড ওয়াজ কনভিক্টেড ফর বিং অ্যান অ্যাবেটার। ঠিক আছে, ওকে। এরপর অ্যাবেটারের পর হচ্ছে রেলিঙ্কুইশ অর্থ হচ্ছে কোনো কিছু ত্যাগ করা। অ্যাবডিকেট, রিনাউন্স এগুলো সব হলো এর সিনোনিম, অর্থ হলো ত্যাগ করা, কোনো কিছুকে ত্যাগ করা। ঠিক আছে, স্যাঙ্গুইন শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। অপটিমিস্টিক শব্দের অর্থ হচ্ছে আশাবাদী। গিমিক শব্দের অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ কৌশল। তাহলে ডিসেপটিভ ডিভাইস এটার শব্দের অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ কৌশল আর প্রতারণা করা মেইন কথা। টেনুয়াস হলো খুব পাতলা কোনো কিছু। থিন শব্দের অর্থ হচ্ছে খুব পাতলা। সর্ডিড শব্দের অর্থ হচ্ছে শোচনীয় অবস্থা, যেমন আপনার কন্ডিশন খুবই খারাপ। ঠিক আছে, আপনি খুব অসুস্থ, যে হিজ কন্ডিশন ইজ ভেরি সর্ডিড, তার অবস্থা খুবই শোচনীয়। ঠিক আছে, আপনি সেখানে স্কোয়ালিডও ইউজ করতে পারেন। সর্ডিড আর স্কোয়ালিড দুইটা শব্দের অর্থ হচ্ছে শোচনীয় অবস্থা। হিজ কন্ডিশন ইজ ভেরি স্কোয়ালিড। ঠিক আছে, মিগার শব্দের অর্থ হচ্ছে খুব অল্প। ঠিক আছে, যেমন সে খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। ঠিক আছে, টু স্মল এটা হচ্ছে মিগারের সিনোনিম। এক্সট্রাভ্যাগেন্ট শব্দের অর্থ হচ্ছে অমিতব্যয়ী, মানে অনেক বেশি, এক্সেসিভ। প্রডিগাল শব্দের অর্থ হচ্ছে অমিতব্যয়ী। ঠিক আছে, আপনি এক্সেসিভ কোনো কিছু করতেছেন, এক্সেসিভ ব্যয় করতেছেন, বা আপনি কাউকে অনেক বেশি গিফট পাঠাচ্ছেন। ঠিক আছে, এই সব কিছুতে আপনি এক্সট্রাভ্যাগেন্ট বা প্রডিগাল শব্দটা ইউজ করতে পারবেন। ওকে, যেমন আপনি ইউজ করলেন যে হি অলওয়েজ সেন্ট এক্সট্রাভ্যাগেন্ট গিফটস টু হিজ ফ্রেন্ডস। সে সবসময় তার বন্ধুদের কাছে অনেক বেশি গিফট পাঠায়। ঠিক আছে, এক্সেসিভ গিফট পাঠায়, এত গিফট পাঠানোর দরকার নেই। ঠিক আছে, এরকম খুব এক্সেসিভ কোনো কিছুর ক্ষেত্রে আপনি এক্সট্রাভ্যাগেন্ট শব্দ ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে ফ্লাউট শব্দের অর্থ হচ্ছে অমান্য করা। ডিজবে শব্দের অর্থ হচ্ছে অমান্য করা। ঠিক আছে, তারপর এমবেজেল শব্দের অর্থ হচ্ছে আত্মসাৎ করা, টাকা আত্মসাৎ করা বা সম্পদ আত্মসাৎ করা। এসব ক্ষেত্রে আপনি এমবেজেল শব্দ ইউজ করতে পারবেন। এমবেজেলের সিনোনিম হিসেবে মিস অ্যাপ্রোপ্রিয়েট শব্দটা ইউজ করা যায়। কোহারেন্ট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু যৌক্তিক, আপনি যা বলছেন সেটা যৌক্তিক একটা কথা বলছেন, বা কোনো একটা কাজ করছে সেটার সাথে আরেকটা কাজ সেটা একে অপরের সঙ্গতিপূর্ণ, এরকম ক্ষেত্রে কোহারেন্ট ইউজ করা যায়। এটার সিনোনিম হিসেবে কনসিস্টেন্ট শব্দটা ইউজ হবে। স্ট্যান্টোরিয়ান শব্দের অর্থ হচ্ছে চিৎকার করা, অর্থ হলো লাউড। পাটরাব শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত করা, ঠিক আছে, বা বিরক্ত করা। ঠিক আছে, যেমন সে তাকে খুব বিরক্ত করতেছে। ইনফিনিট মানে হচ্ছে অসীম, এর বিপরীত শব্দ তো একদম ইজি, ফিনিট বা ফাইনাইট। আর তাহলে এটা সিনোনিম হবে এন্ডলেস, যার কোনো শেষ নাই। ঠিক আছে, ট্রাজিক শব্দের অর্থ হচ্ছে করুণ অবস্থা। পিটিফুল মানে হচ্ছে করুণ। ইনঅ্যাডভার্টেন্ট শব্দের অর্থ হচ্ছে অনিচ্ছাকৃত। আনইনটেন্ডেড শব্দের অর্থ হচ্ছে অনিচ্ছাকৃত। রেডিয়েন্ট মানে হচ্ছে কোনো কিছু থেকে আলো ছড়ায়। তাহলে লুমিনাস শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বলতা ছড়ায়। লাভ শব্দের অর্থ হচ্ছে সবাই জানে ভালোবাসা। অ্যাফেকশন হলো ভালোবাসা। 39তম BCS আসছিল এটা। এনিগমা শব্দের অর্থ হলো এলোমেলো,
ক্লামজি, ক্লামজি শব্দের অর্থ হলো এলোমেলো। তাহলে এদের সিনোনিম হিসেবে পাজেল, রাম্পেলড, ডিজেভিলড, এই সবগুলো আসছিল, এক একটা এক এক পরীক্ষাতে আসছিল। কোনো পরীক্ষাতে এনিগমার সাথে রাম্পেলড আসছিল, কোনো পরীক্ষাতে ক্লামজির সাথে ডিজলিভড আসছিল, এরকম প্রত্যেকটা শব্দের অর্থ হচ্ছে এলোমেলো। নার্সিসিজম শব্দের অর্থ হচ্ছে আত্মকেন্দ্রিক বা সেলফিশনেস, যে শুধু নিজেকে নিয়েই ভাবে, নিজের ভালোর জন্যই কাজ করে, অন্যের ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা নিয়ে সে কাজ করে না, তাদেরকে নার্সিসিস্ট বলে, আর তার এই কাজটাকে নার্সিসিজম বলে। গ্র্যাটিস শব্দের অর্থ হচ্ছে মুক্ত, মানে ফ্রিডম, ফ্রি, এগুলো সব শব্দের অর্থ হচ্ছে মুক্ত। ইনসেপশন মানে হচ্ছে কোনো কিছু শুরু করা, সূচনা, আরম্ভ করা। তাহলে এটা সিনোনিম হিসেবে হবে আউটসেট মানে প্রারম্ভিক, কোনো কিছু শুরু করা, আরম্ভ করা। পোস্টুলেট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ধারণা করা, ঠিক আছে। হাঞ্চ, HUNCH, হাঞ্চ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু অ্যাজিউম করা বা ধারণা করা। তাহলে হাঞ্চ, পোস্টুলেট, অ্যাজিউম এগুলো সবগুলো শব্দের অর্থ হচ্ছে ধারণা করা। ডিসঅবিডিয়েন্ট হলো অবদ্ধ, আনরুলি শব্দের অর্থ হলো অবদ্ধ। কুদোস শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা, প্রেইজ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা করা। ওয়াইল্ড মানে বন্য, আনটেমড শব্দের অর্থ হচ্ছে বন্য, এরা একে অপরের সিনোনিম, ওয়াইল্ড, আনটেমড। জেনিথ শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ বিন্দু, অ্যাপেক্স শব্দের অর্থ হচ্ছে সর্বোচ্চ বিন্দু, ঠিক আছে। নাদির শব্দের অর্থ হচ্ছে সর্বনিম্ন বিন্দু, নাদির হচ্ছে এই অ্যাপেক্স আর জেনিথের বিপরীত শব্দ। ট্রানজিয়েন্ট হলো ক্ষণস্থায়ী, শর্ট লিভড শব্দের অর্থ হলো ক্ষণস্থায়ী। অ্যাসিডুলাস, ভিট্রিওলিক, ওয়াস্পিশ, অ্যাসার্বিক, এই চারোটা শব্দের অর্থ হচ্ছে তিক্ত স্বাদ বা তিক্ত আচরণ, যে তার আচরণ খুবই বাজে, যে তিক্ত। হিজ বিহেভিয়ার ইজ ভেরি ওয়াস্পিশ বা ভেরি ভিট্রিওলিক বা ভেরি অ্যাসিডিউলাস বা ভেরি অ্যাসার্বিক, ঠিক আছে, তার আচরণ খুবই বাজে বা তিক্ত। অ্যাসিডিউলাস, অ্যাসার্বিক, ভিট্রিওলিক, ওয়াস্পিশ সবগুলো শব্দের অর্থ হচ্ছে তিক্ত আচরণ। ইল্ড শব্দের অর্থ হচ্ছে বশ্যতা স্বীকার করা বা উৎপাদন করা। তাহলে ইল্ডের সিনোনিম হিসেবে প্রডিউস শব্দটা ইউজ করা যায়। ডিসপ্যারিটি মানে অসমতা বা অমিল, ডিফারেন্স শব্দের অর্থ হচ্ছে অসমতা বা অমিল বা বৈষম্য। ডিজিন্টার অর্থ হচ্ছে ডিজিন্টার শব্দের অর্থ হচ্ছে কবর থেকে তোলা, আনার্থ হলো কবর থেকে তোলা বা মাটি নিচ থেকে কোনো কিছু তোলা, সেটাও ডিজিন্টার হিসেবে ইউজ হবে। অ্যাডভার্স মানে প্রতিকূল অবস্থা, হিজ সিচুয়েশন ইজ ভেরি অ্যাডভার্স রাইট নাও ফর দ্য ভোটিং সিস্টেম, এই ভোটিং সিস্টেমের কারণে তার অবস্থা খুবই প্রতিকূল, ঠিক আছে, সে যা মন চায় তাই করতে পারতেছে না। তাহলে অ্যাডভার্স বা হস্টাইল শব্দগুলোর অর্থ হচ্ছে প্রতিকূল। এক্সোটিক মানে হচ্ছে বিদেশি, ফরেন শব্দের অর্থ হচ্ছে বিদেশি। অ্যাপেন্ড শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা। তাহলে অ্যাটাচ এটার সিনোনিম হবে, জয়েন্ট এটার সিনোনিম হবে, ঠিক আছে। ভ্যানেরেট শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা করা। রেসপেক্ট শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা করা। প্রবিটি শব্দের অর্থ হচ্ছে সততা। অনেস্টি শব্দের অর্থ হচ্ছে সততা। আচ্ছা, ম্যাগনানিমাস শব্দের অর্থ হচ্ছে উদার মনোভাব। জেনারাস শব্দের অর্থ হচ্ছে উদার মনোভাব, এটা 43তম BCS ছিল। তাহলে ম্যাগনানিমাস, এই উদার মনোভাব, যে সে খুব উদার মনোভাবের লোক। হি ওয়াজ ভেরি ম্যাগনানিমাস অ্যান্ড অনেস্ট, ঠিক আছে, সে সৎ এবং উদার মনোভাবের লোক। আচ্ছা, স্ক্যান্টি শব্দের অর্থ হচ্ছে অপর্যাপ্ত বা খুব কম। মিগার শব্দের অর্থ হচ্ছে অপর্যাপ্ত বা খুব কম। ইনএডিকুয়েট শব্দের অর্থ হচ্ছে অপর্যাপ্ত, ঠিক আছে। ডিসডেন শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা। বিলিটেল শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা, ঠিক আছে। যেমন আপনি কোনো কিছু ঘৃণা করেন বা আপনি কোনো কাজ এই কাজটা করতে পছন্দ করেন না, ঘৃণা করেন, ঠিক আছে। বা যেরকম ক্রিমিনাল যারা ল ঘৃণা করে, ঠিক আছে, কারণ এই লয়ের কারণে
তারা তাদের মন মতো ক্রিমিনালি কাজগুলো করতে পারতেছে না। তাহলে ক্রিমিনালস হ্যাভ ম্যাসিভ ডিসডেন ফর দ্য ল, এরকম সেন্টেন্স ইউজ করতে পারবেন যে ক্রিমিনালস হ্যাভ ম্যাসিভ ডিসডেন ফর দ্য ল, আইনের প্রতি যে অপরাধীদের প্রচুর পরিমাণে ঘৃণা কাজ করে। ম্যাক্রোস্কোপিক মানে হচ্ছে ক্ষুদ্র, মিনিট মানে ক্ষুদ্র সময়, তাহলে এটা একে অপরের শ্রেণী হবে। এখানে সেকেন্ডও ইউজ করা যাবে, মিনিটের বদলে যদি সেকেন্ড অপশনে থাকে সেটা হবে ম্যাক্রোস্কোপিকের সিনোনিম হিসেবে। ট্রেড অফ শব্দের অর্থ হচ্ছে পারস্পরিক সম্বন্ধ মানে মিউচুয়ালিটি। অ্যাম্বিগুয়াস শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট বা ইকুইভোকাল, সে যে কাজটা করছে সেটা খুবই অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক, মানে কী কাজ করছে এটার কোনো আগামাথা নাই, অস্পষ্ট। ইগনাইট শব্দের অর্থ হচ্ছে মানুষের অনুভূতিতে কোনো উদ্দীপনা সৃষ্টি করে এমন কোনো কাজকে ইগনাইট বলে। তাহলে এটার সিনোনিম হিসেবে কাইন্ডেল ইউজ হবে। অ্যাডহেয়ার শব্দের অর্থ হচ্ছে যুক্ত থাকা, অ্যামালগেট শব্দের অর্থ হচ্ছে যুক্ত থাকা। আচ্ছা, অ্যাডহেয়ার শব্দের পরে যদি টু বসে তখন আর সেটার মিনিং যুক্ত থাকা হয় না, তখন সেটার মিনিং হয়ে যায় কি মেনে চলা। ঠিক আছে, আচ্ছা। এক্সোনারেট শব্দের অর্থ হচ্ছে অভিযোগ থেকে মুক্তি দেওয়া। অ্যাবজলভ শব্দের অর্থ হচ্ছে অভিযোগ থেকে মুক্তি দেওয়া। ওপেক শব্দের অর্থ হচ্ছে অস্বচ্ছ। অবস্কিউর শব্দের অর্থ হচ্ছে অস্বচ্ছ। তাহলে ওপেক অবজেক্টস ক্যান অনলি বি সিন বাই রিফ্লেক্টেড লাইটস, আপনি এরকম সেন্টেন্সে ওপেক শব্দটা ইউজ করতে পারবেন যে অস্বচ্ছ বস্তু শুধুমাত্র কীভাবে দেখতে পাবেন, সেখান থেকে যদি আলো প্রতিফলিত হয় তাহলে সেটা ঠিকভাবে দেখা যাবে। তাহলে ওপেক অবজেক্টস ক্যান অনলি বি সিন বাই রিফ্লেক্টেড লাইট। অথই জলায় পড়া, দিশেহারা হওয়া, এটা পূবালী ব্যাংক জুনিয়র অফিসার 2019 সালে আসছিল। অকুল পাথার, ভীষণ বিপদ। 18 মাসে বছর, দীর্ঘ সূত্রিতা। 25তম লিখিত BCS এটা আসছিল 18 মাসে বছর দীর্ঘ সূত্রিতা। প্রিলিমিনারি 11 BCS আর 44 BCS আসছিল অর্ধচন্দ্র, অর্থ হচ্ছে গলা ধাক্কা। লিখিত BCS আসছিল এবং বাংলাদেশ কৃষি ব্যাংকে আসছিল অমাবস্যার চাঁদ, যার অর্থ হচ্ছে দুর্লভ বস্তু। অলক্ষীর দশা এর অর্থ হচ্ছে শ্রীহীনতা বা দারিদ্র্য। আষাঢ়ে গল্প অর্থ হচ্ছে আজগুবি গল্প। অরণ্যে রোদন মানে নিষ্ফল আবেদন। লিখিত 23তম BCS আসছিল আরংঘাটা, অকাল বোধন। আরংঘাটা শব্দের অর্থ হচ্ছে খেয়াঘাট। অকাল বোধন শব্দের অর্থ হচ্ছে অসময় আবির্ভাব, যেটা লিখিত 27তম BCS আসছিল অগ্নিশর্মা শব্দের অর্থ হচ্ছে নিরতিশয় ক্রুদ্ধ বা ক্ষিপ্ত, মানে অনেক রেগে আছেন। অন্ধকারে ঢিল মারা মানে আন্দাজে কাজ করা। অগ্নি পরীক্ষা অর্থ হচ্ছে কঠিন পরীক্ষা। অষ্টরম্ভা মানে কোনো কাজে ফাঁকি দেওয়া বা কাজ করা। লিখিত 43তম BCS আসছিল অঞ্চল প্রভাব হলো স্ত্রীর প্রভাব, অক্ষরে সম্পূর্ণভাবে। অকাল কুষাণ্ড মানে অপদার্থ বা অকেজ। লিখিত 21তম BCS আসছিল অগত্যা মধুসূদন, এর মানে হচ্ছে অনন্যপায় হয়ে। অক্কা পাওয়া মারা যাওয়া, অন্ধকার দেখা হতবুদ্ধি। অজগর বৃত্তি অর্থ হচ্ছে আলসেমি। অদৃষ্টের পরিহাস এর অর্থ হচ্ছে ভাগ্যের বিড়ম্বনা। অন্তর্টিপনি এর অর্থ হচ্ছে গোপন ব্যথা বা মর্মপীড়াদায়ক ব্যথা। অহিনকুল সম্বন্ধ বা দা কুমড়ার সম্পর্ক এর অর্থ হচ্ছে ভীষণ শত্রুতা। অস্থির পঞ্চক শব্দের অর্থ হচ্ছে কিংকর্তব্য বিমূঢ়, মানে হচ্ছে কি করবে যে বুঝতে পারে না তাকে কিংকর্তব্য বিমূঢ় বলে। অক্ষয় বট শব্দের অর্থ হচ্ছে প্রাচীন ব্যক্তি। অষ্টকপাল শব্দের অর্থ হচ্ছে হতভাগ্য।
অকালপক্ষ, অকালপক্ষ মানে ইছড়ে পাকা, অল্প বয়সে যে পেকে যায়। অপগণ্ড মানে হচ্ছে অকর্মণ্য বা অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ অল্প বয়স্ক, কিশোর বয়স্ক বোঝায়। অশ্বমেধ যজ্ঞ মানে বিপুল আয়োজন। অঙ্কুশ তাড়না এর অর্থ হচ্ছে অন্তর্গত, আঘাত। আসলে মুষল নেই, ঢেকি ঘরে চাঁদোয়া এর অর্থ হচ্ছে উপযুক্ত ব্যবস্থা অবলম্বনের অভাব। এটা 36তম লিখিত বিশেষে আসছিল। 28 ছেলে অর্থ হচ্ছে দুর্বল ছেলে। অন্ধিসন্ধি এর অর্থ হচ্ছে ফাঁকফোকর বা গোপন তথ্য। অম্বল চাখা এর অর্থ হচ্ছে ক্রমাগত জায়গা বদল করা বা পরিবর্তন করা। অগস্ত্য যাত্রা হলো শেষ বিদায় এর অর্থ, বা চিরদিনের জন্য প্রস্থান করা। আচা ভুয়ার ভোম্বাচাক এর অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার। অনুরোধে ঢেকে গেলা এর অর্থ হচ্ছে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা। অঘাচণ্ডী বা অঘারাম বা অগাকাণ্ড এসবগুলোর অর্থ হচ্ছে বোকা বা নির্বোধ লোক। অন্ধের জ্যোষ্ঠী বা অন্ধের নারী এর অর্থ হচ্ছে একমাত্র সন্তান বা একমাত্র অবলম্বন। এটা লিখিত 23তম বিসিএসে আসছিল। আকাশ থেকে পড়া, অপ্রত্যাশিত কোনো কিছু ঘটা। আকাশ কুসুম অর্থ হচ্ছে অবাস্তব বা অলিক ভাবনা। এটা লিখিত 17 এবং 20 দুয়োটা বিশেষে আসছিল। আমতা আমতা করা, ইতস্তত করা, আদায় কাজ কলায় অর্থ হচ্ছে শত্রুতা। অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসার 2017তে আসছিল এটা, আদায় কাজ কলায় শত্রুতা। আদিক্ষেতা, আদিক্ষেতা মানে হচ্ছে ন্যাকামি। আমরা কাঠের ঢেকি অর্থ হচ্ছে অপদার্থ। এটা 4বার লিখিততে আসছিল, 4বার লিখিত বিসিএস, 18তম বিসিএস, 24 বিসিএস, 27তম বিসিএস এবং 40তম বিসিএস আসছিল। আমরা কাঠের ঢেকি অপদার্থ। আকাশে তোলা অর্থ হচ্ছে অতিরিক্ত প্রশংসা করা। আকাশ পাতাল মানে হচ্ছে প্রচুর ব্যবধান। আক্কেল সালামি, আক্কেল সালামি অর্থ হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড। বোকামি করার কারণে সে যে পানিশমেন্ট পেয়েছে সেটাকে বলা হয় আক্কেল সালামি। আঙ্গুল ফুলে কলা গাছ হঠাৎ ধনী হওয়া। আট কপালে হতভাগ্য, 44তম বিসিএস ছিল এটা। আতে ঘা মনে ব্যথা পাওয়া। আষাঢ়ে গল্প, আজগুবি গল্প। আড়ি পাতা অর্থ হচ্ছে লুকিয়ে লুকিয়ে শোনা। আকাশ ধরা অর্থ হচ্ছে বৃষ্টি বন্ধ হওয়া। আকাশে থুতু ফেলা নিজেরই ক্ষতি করা। আকাট মূর্খ অর্থ হচ্ছে নিরেট বোকা। আশারান্ত বেলা মানে হচ্ছে দীর্ঘস্থায়ী বেলা। আকাশের চাঁদ দুর্লভ বস্তু। আকাশ ভেঙে পড়া হঠাৎ বিপদ হওয়া। আদা জল খেয়ে লাগা প্রাণপণ চেষ্টা করা। 15তম লিখিত বিশেষে আসছিল আদা জল খেয়ে লাগা প্রাণপণ চেষ্টা করা। আক্কেল গ্রুম মানে হচ্ছে হতবুদ্ধি বা স্তম্ভিত। আধা খেচড়া মানে হচ্ছে বিশৃঙ্খলা। আদার ব্যাপারী সামান্য বিষয়ে ব্যস্ত ব্যক্তি। আমরাগাছি করা এর অর্থ হচ্ছে প্রতারণাপূর্ণ তোষামোদ। আগ্রম বাগ্রম অর্থ হচ্ছে অর্থহীন কথা। শুধু শুধু যে কথাবার্তা বলা সেটাই হলো আগ্রম বাগ্রম, যে কথার কোনো অর্থ নেই, কোনো আগামাথা নেই। 18 মাসে বছর দীর্ঘসূত্রিতা, 44তম লিখিত বিসিএস ছিল আলালের ঘরের দুলাল অতি আদুরে নষ্ট পুত্র। 15তম লিখিত এবং 21তম লিখিত বিসিএস এসেছিল ঈদের চাঁদ হলো অতি আকাঙ্ক্ষিত বস্তু। লিখিত 27তম বিসিএস এটা এসেছিল ইঁদুর কপালে নিতান্ত মন্দ ভাগ্য। এটি লিখিত 35তম বিসিএস আসছিল। ইয়ারবক্সি, ইয়ারবক্সি অর্থ হচ্ছে বন্ধু বান্ধব
পরিবার পরিকল্পনা অধিদপ্তর হিসাব রক্ষক 2015 সালের পরীক্ষাতে এটা আসছিল। ইতর বিশেষ অর্থ হচ্ছে পার্থক্য, 2বার আসছিল। বিসিএস একবার প্রিলিতে একবার রিটেনে, 24তম রিটেন, 44তম প্রিলি বিসিএস। ঈদের চাঁদ অর্থ হচ্ছে অতি আকাঙ্ক্ষিত বস্তু। ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য, এটা 43তম লিখিততে আসছিল 35-এর সাথে। ইলশে গুড়ি অর্থ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, ইচড়ে পাকা অকালপক্ষ। উজানের কই হলো সহজলভ্য। উড়নচণ্ডী অর্থ হচ্ছে অমিতব্যয়ী বা উচ্ছৃঙ্খল, এটা অনেকগুলো পরীক্ষাতে আসছিল। উভয় সংকট অর্থ হচ্ছে শাখের করাত, যেদিকে যায় সেদিকেই বিপদ বা যে সেদিকে সমস্যা, এটা হলো উভয় সংকট। উড়ে এসে জুড়ে বসা অনধিকার চর্চা করা। 19-20 মানে হচ্ছে সামান্য পার্থক্য। উপসী সারপোকা অর্থ হচ্ছে অভাবগ্রস্ত লোক। উড়ন পেকে মানে অপব্যয়ী। উনপাজুরে মানে হতভাগ্য বা অপদার্থ বা দুর্বল। বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার ক্যাশফের পরীক্ষায় 2010-এ আসছিল। 49-64 প্রায় সম্পূর্ণ। 49 বায়ু অর্থ হচ্ছে পাগলামি। একচোখা অর্থ হচ্ছে পক্ষপাতিত্ব বা পক্ষপাত দুষ্ট, মানে কোনো একজনের পক্ষ নিয়ে কথা বলে হলো একচোখা। এক হাত লওয়া মানে হচ্ছে প্রতিশোধ নেয়া। এলাহি কাণ্ড হলো বিরাট আয়োজন। এক কথার মানুষ, দৃঢ় সংকল্প ব্যক্তি। এক বনে 2 বাঘ মানে হচ্ছে প্রবল প্রতিদ্বন্দ্বী। অ্যান্ডায় গন্ডায় গোজামিল দেয়া। একাদশে বৃহস্পতি, এটা 5বার বিসিএস পরীক্ষা আসছিল। এই একাদশে বৃহস্পতি, যার অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় বা সুসময়। এক ঢিলে 2 পাখি, এক প্রচেষ্টায় উভয় উদ্দেশ্য সাধন। এলোপাতারি অর্থ হচ্ছে বিশৃঙ্খলা করা। ওষুধ পড়া মানে হচ্ছে প্রভাব পড়া। ঔষধ ধরা অর্থ হচ্ছে সক্রিয় হওয়া। ওষুধ করা অর্থ হচ্ছে বশ করা। ওঝার বেটা বনগরু, এর অর্থ হচ্ছে জ্ঞানী লোকের মূর্খ সন্তান। 35তম লিখিত বিসিএস এটা আসছিল। ওঝার বেটা বনগরু, জ্ঞানী লোকের মূর্খ সন্তান। কাঁচা হাত হলো অপক্ষ মানে ইমেচিওর। কাগুজে বাঘ অর্থ হচ্ছে মিথ্যা জুজু মানে মিথ্যা ঘটনা বা কাহিনী। কলির সন্ধ্যা, দুর্দিনের সূত্রপাত হওয়া, খারাপ সময় শুরু হওয়া, তাকে বলে কলির সন্ধ্যা। কাঁচা পয়সা, যার অর্থ হচ্ছে নগদ উপার্জন। কেবলা হাকিম মানে হচ্ছে অনভিজ্ঞ লোক। কলকে পাওয়া মানে হচ্ছে পাত্তা পাওয়া। কাঠের পুতুল মানে হচ্ছে নির্জীব বা অসার, যার প্রাণ নেই। মেইন কথা হলো এটা, সেটা হলো কাঠের পুতুল। করাতের দাঁত হলো উভয় সংকট। কোনো ব্যাং সীমিত জ্ঞান। কাঁচা ঢিলা মানে হচ্ছে অসাবধান। এটা কম্বাইন্ড 8 ব্যাংকস অফিসার জেনারেল 2022-এর পরীক্ষা আসছিল। কাঁচা ঢিলা মানে হচ্ছে অসাবধান। কেতাদুরস্ত মানে হচ্ছে পরিপাটি। কাঁঠালের আমসত্ত্ব, এর অর্থ হচ্ছে অসম্ভব ব্যাপার, কারণ কাঁঠালের আমসত্ত্ব তৈরি করা সম্ভব না, এজন্য হলো অসম্ভব ব্যাপার। কাটার জ্বালা অর্থ হচ্ছে অসহ্য দুঃখ বা কষ্ট। কই মাছের প্রাণ হলো দীর্ঘজীবী, কারণ কই মাছ অল্প পানিতেও বাঁচতে পারে, এজন্য ওইখান থেকে এই বাগধারাটা আসছে। কই মাছের প্রাণ দীর্ঘজীবী, এটা লিখিত 20তম বিসিএস আসছিল। কুম্ভকর্ণের নিদ্রা হলো দীর্ঘদিনের আলস্য, অর্থাৎ যে অনেক অলস।
কান খাড়া করা, মনোযোগী হওয়া। কান ভারী করা, কুপরামর্শ দেয়া। কাকনিদ্রা, অগভীর সতর্ক নিদ্রা। কেচে গন্ডুস অর্থ হচ্ছে নতুন করে আরম্ভ করা। কুরুক্ষেত্রের কাণ্ড অর্থ হচ্ছে মহাকলহ। কান পাতলা অর্থ হচ্ছে যে সহজেই বিশ্বাস করে, কেউ কিছু বললেই সহজেই সেটা বিশ্বাস করে ফেলে, এমন লোককে বলা হয় কান পাতলা লোক। এটা লিখিত 10 BCS, 18 BCS, 22 BCS 3বার আসছিল এর আগে। কলুর বলদ, কলুর বলদ অর্থ হচ্ছে একটানা খাটুনি। কান কাটা অর্থ হচ্ছে বেহায়া। কানে খাটো, যে কম শুনতে পায় তাকে কানে খাটো বলে। আজ যার কোনো লজ্জা শরম বোধ নাই তাকে কান কাটা বলে। কুল কাঠের আগুন অর্থ হচ্ছে তীব্র জ্বালা। এটা লিখিত 44তম BCS আসছিল। কচ্ছপের কামড় অর্থ হচ্ছে নাছোড় বান্দা। অর্থাৎ কচ্ছপ যদি একবার কামড় দিয়ে কোনো কিছুকে ধরে তাহলে সে সহজে সেটাকে ছাড়ে না, তাই কচ্ছপের কামড় হচ্ছে নাছোড় বান্দা। কড়াই গন্ডায়, পুরোপুরি বা সম্পূর্ণ। কংসমামা, নির্মম আত্মীয়। কুরের বাদশা, ভয়ানক অলস। ভয়ানক অলস ব্যক্তিকে কুরের বাদশা বলা হয়। কাকভূষণ্ডী, কাকভূষণ্ডী শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ ভেজা। কানে তোলা, কোনো কথা উত্থাপন করা। কথার ফুলঝুরি, বাকপটুতা। করি কপালে, ভাগ্যবান। কাষ্ঠ হাসি অর্থ হচ্ছে কৃত্রিম হাসি। কলির সন্ধ্যা, দুর্দিনে সূত্রপাত হওয়া। কায়দা হওয়া হলো বসে আনা। কার্তিকের ঝড়, অসময়ে ঝড়। কাবুতে পাওয়া, বাগে পাওয়া। কুবেরের ভাণ্ডার, অফুরন্ত ঐশ্বর্য। কুচো বাসন, ছোটোখাটো থালাবাটি বা থালা বাসনকে কুচো বাসন বলে। কুমড়ো কাটা, বট ঠাকুর, অকর্মণ্য লোক। কুমিরের সান্নিপাত হলো অসম্ভব ব্যাপার। কেউকেটা অর্থ হচ্ছে সামান্য। কেল্লাফতে হলো জয়লাভ করা। কচুবনের কালা চাঁদ, অপদার্থ। কপাল ফেরা অর্থ হচ্ছে সৌভাগ্য লাভ করা। কালে ভদ্রে মানে কদাচিৎ, মানে খুব কম ঘটে কোনো কিছু, তাকে কালে ভদ্রে বলে। কাঁচা ধানে মই দেয়া, তৈরি জিনিস নষ্ট করা। কাঁটা দিয়ে কাঁটা তোলা, শত্রু দিয়ে শত্রু নিধন করা। ক অক্ষর গোমাংস অর্থ হচ্ছে অশিক্ষিত ব্যক্তি বা বর্ণ পরিচয়হীন ব্যক্তি। খণ্ড প্রলয় মানে হচ্ছে তুমুল কাণ্ড। খিচুড়ি পাকানো অর্থ হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা বা কোনো কিছুকে জটিল করা। খণ্ড কপাল, দুর্ভাগ্য বা মন্দ ভাগ্য। ক্ষুদে রাক্ষস, পেটুক মানুষ, পেটুক মানুষকে ক্ষুদে রাক্ষস বলা হয়। খাতা খোলা, লেনদেন শুরু করা। খয়ের খা মানে চাটুকার। খোদার উপর, খোদকারী অর্থ হচ্ছে অসঙ্গত হস্তক্ষেপ করা। খোদার খাসি অর্থ হচ্ছে চিন্তাভাবনাহীন লোক বা হৃষ্টপুষ্ট লোক, যার কোনো চিন্তাভাবনা নাই, শুধু সারাদিন খায় আর ঘুমায়, সে তাকেই বলে খোদার খাসি। খাল কেটে কুমির আনা, নিজ দোষে বিপদে পড়া। গণেশ উল্টানো, ফেল মারা। গোদের উপর বিস্ফোরা, যন্ত্রণার উপর যন্ত্রণা হওয়া।
গোকুলের সার, স্বেচ্ছাচারী ব্যক্তি। বা ভবঘুরে। গা ঢাকা দেয়া, আত্মগোপন করা। গভীর জলের মাছ, সুচতুর ব্যক্তি। গড্ডলিকা প্রবাহ অর্থ হচ্ছে অন্ধ অনুকরণ। গড্ডলিকা প্রবাহ এটা গড্ডল শব্দ থেকে আসছে। গড্ডল শব্দের অর্থ হচ্ছে ভেড়া। ভেড়ারা কোন দিকে যাবে এটা ওরা বুঝতে পারে না, তাই সামনে যে ভেড়াটা থাকে সেটা যেই দিকে যায় পিছনের ভেড়াগুলা তাকে শুধু অনুসরণ করে। আর গড্ডল শব্দের অর্থ যেহেতু ভেড়া, তাই ভেড়ার প্রবাহ অর্থাৎ ভেড়াদের মতো এরকম অন্ধ অনুকরণ করা। গোমূর্খ, গোমূর্খ অর্থ হচ্ছে জড়বুদ্ধি। গৌরচন্দ্রিকা অর্থ হচ্ছে ভূমিকা বা ভনিতা করা। গয়ঙ্গচ্ছ মানে ঢিলেমি করা কোনো কিছুতে। গলায় পা দেওয়া, পীড়ন করা মানে অত্যাচার করা। গুরুচণ্ডালী, উঁচু নিচুর সহাবস্থান। গৌরী সেনের টাকা অর্থ হচ্ছে অফুরন্ত অর্থ। এই পেজের অনেকগুলাই, সবগুলাই প্রায় লিখিত বিসিএস পরীক্ষাতে আসছিল। ঘুরে বালি, ঘুরে বালি শব্দের অর্থ হচ্ছে আশায় নৈরাশ্য। 21তম বিসিএস আর 24তম লিখিত বিসিএসে আসছিল। গোবরে পদ্মফুল অর্থ হচ্ছে নিচ কুলে মহৎ ব্যক্তি। গোবর গণেশ অর্থ হচ্ছে অকর্মণ্য বা নিরেট মূর্খ। এটাও 2টা পরীক্ষায় আসছিল। গায়ে পড়া অর্থ হচ্ছে অনধিকার চর্চা করা। লিখিত 18তম বিসিএসে এটা আসছিল। গোল্লায় যাওয়া অর্থ হচ্ছে অধপাতে যাওয়া। গোয়ার গোবিন্দ অর্থ হচ্ছে নির্বোধ অথচ হঠকারী। গোড়ায় গলদ অর্থ হচ্ছে শুরুতেই ভুল। 15তম লিখিত বিসিএস এবং 34তম লিখিত বিসিএস এটা আসছিল। গোড়ায় গলদ, শুরুতেই ভুল। গোফ খেজুরে অর্থ হচ্ছে নিতান্ত অলস। লিখিত 13তম বিসিএসে এটা আসছিল। গাছ পাথর অর্থ হচ্ছে হিসাব নিকাশ। গুবলেট করা অর্থ হচ্ছে ভেস্তে দেওয়া। গায়ে কাটা দেয়া অর্থ হচ্ছে ভয়ে শিউরে ওঠা। ঘাঘু বাগদাটির অর্থ হচ্ছে অভিজ্ঞ বা চালাক। ঘাটের মরা, ঘাটের মরার অর্থ হচ্ছে অতিবিদ্ধ। ঘটিরাম, ঘটিরাম শব্দের অর্থ হচ্ছে অপদার্থ বা অযোগ্য। ঘোড়া রোগ, ঘোড়া রোগ শব্দের অর্থ হচ্ছে সাধ্যের অতিরিক্ত স্বাদ। ঘোড়ার ডিম অর্থ হচ্ছে অলিক বস্তু। ঘর ভাঙানো অর্থ হচ্ছে সংসার বিনষ্ট করা। ঘোড়ার ঘাস কাটা মানে হচ্ছে বাজে কাজ করা। ঘুঘু চড়ানো শব্দের অর্থ হচ্ছে সর্বনাশ করা। ঘুটে পড়ে গোবর হাসে অর্থ হচ্ছে নিজের অবশ্যম্ভাবী বিপদ সম্পর্কে অজ্ঞানতা। সামনে যে নিজের বিপদ আছে সেটা সে জানে না, না জেনে সে আনন্দে লাফাইতে থাকে, সেটাকে বলে ঘুটে পড়ে গোবর হাসে। এটা লিখিত 35 এবং 37তম বিসিএসে আসছিল। ঘাটমানা অর্থ হচ্ছে অন্যায় স্বীকার করা। ঘোড়ার কামড় অর্থ হচ্ছে দৃঢ় পণ। ঘণ্টা গরুর অর্থ হচ্ছে অকর্মণ্য লোক। চিনির বলদ শব্দের অর্থ হচ্ছে নিষ্ফল পরিশ্রম বা পরিশ্রম কাতর। চোখের মণি অর্থ হচ্ছে অত্যন্ত প্রিয় বস্তু। চটকের মাংস মানে হচ্ছে সামান্য জিনিস। চোখ পাকানো অর্থ হচ্ছে ক্রুদ্ধ হওয়া মানে রাগ হওয়া। চশমখোর অর্থ হচ্ছে বেহায়া বা নির্লজ্জ। চোখের পর্দা মানে হচ্ছে চক্ষু লজ্জা। চড়ুই পাখির প্রাণ মানে হচ্ছে ক্ষীণজীবী প্রাণ। চোখের বালি মানে শত্রু বা অপ্রিয় ব্যক্তি।
চাঁদের হাট, চাঁদের হাট মানে হচ্ছে প্রিয়জনের সমাগম। এটা লিখিত 13 BCS, লিখিত 38 BCS, আবার প্রিলি 21 BCS-এ আসছিল। চুনোপুটি, চুনোপুটি মানে হচ্ছে সামান্য লোক। চোখে সর্ষে ফুল দেখা অর্থ হচ্ছে বিপদে দিশেহারা হওয়া। চিত্রগুপ্তের খাতা অর্থ হচ্ছে যে খাতায় সব কিছু পাওয়া যায়, পাপ পুণ্যের নির্ভুল হিসাব। এটা লিখিত 35তম BCS-এ আসছিল। চর মেরে গড় করা, আগে অপমান করে শেষে সম্মান করা, তাকে বলে চর মেরে গড় করা। এটা লিখিত 25তম BCS-এ আসছিল। সূচর কেত্তন অর্থ হচ্ছে অবিরাম কলহ। ছাতা দিয়ে মাথা রাখা অর্থ হচ্ছে সামান্য উপকার করা বা বিপদে সাহায্য করা। ছটফটানি অর্থ হচ্ছে উদ্বিগ্ন বা অস্থিরতা। ছাই ফেলতে ভাঙা কুলো, এর অর্থ হচ্ছে সামান্যের বিশেষ প্রয়োজন। ছাই চাপা আগুন, এর অর্থ হচ্ছে প্রকাশিত প্রতিভা। জগদ্দল পাথর, এর অর্থ হচ্ছে গুরুভার। জিলাপির প্যাঁচ অর্থ হচ্ছে কুটিলতা। জলাঞ্জলি দেওয়া, এর অর্থ হচ্ছে বিসর্জন দেয়া। জড়ভরত অর্থ হচ্ছে নিষ্ক্রিয় ব্যক্তি। জলে কুমির, ডাঙায় বাঘ মানে উভয় সংকট। জলের দাগ মানে ক্ষণস্থায়ী। জো হুকুম বা জো হুজুর, এর অর্থ তোষামোদকারী। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, এর অর্থ হলো ছোট বড় সব কাজ করা বা পারা। ঝাঁকের কই অর্থ একই দলের লোক। টাকা শ্রাদ্ধ, এর অর্থ হচ্ছে প্রচুর টাকা অপব্যয় করা। টেক্কা দেয়া বা টেক্কা মারা, এর অর্থ পরাজিত করা। টিকা ভাষ্য, এর অর্থ হচ্ছে দীর্ঘ আলোচনা। টনক নড়া মানে সজাগ হওয়া। টাকার কুমির হলো যে বিত্তশালী ব্যক্তি, তাকে টাকার কুমির বলে। টপ্পা মারা মানে হচ্ছে দায়িত্বহীন জীবন, যার কোনো দায়িত্ব নেই, তাকে বলে টপ্পা মারা। ঠাট বজায় রাখা মানে হচ্ছে অভাব চাপা রাখা। ছোটো জগন্নাথ অর্থ হচ্ছে অকর্মণ্য। ঠোঁট ফুলানো অর্থ অভিমান করা। ঠকবাস্তে গা উজার, এর অর্থ যেখানে মন্দের ভাগ বেশি। লিখিত 40তম BCS-এ আসছিল। ঠক বাস্তে গা উজার, যেখানে মন্দের পরিমাণ বেশি বা ভাগ বেশি। ঠেক খাওয়া অর্থ হলো বাধা পাওয়া। ঠোঁট কাটা অর্থ হচ্ছে স্পষ্টভাষী। 20তম BCS-এ আসছিল। ডাকাবুকো মানে দুরন্ত বা নির্ভীক যে। ডামাডোল মানে গোলযোগ। 17তম BCS আর 34তম লিখিত BCS আসছিল। দুইটা লিখিত BCS আসছিল। ডামাডোল মানে গোলযোগ। ডুমুরের ফুল মানে বিরল বস্তু। ডাকের সুন্দরী মানে অত্যন্ত সুন্দরী। ডান হাতের ব্যাপার বা দক্ষিণ হাতের ব্যাপার মানে হচ্ছে ভোজন। ঢেকির কচকচি মানে হচ্ছে কলহ। ঢাকের বায়া মানে মূল্যহীন বা অপ্রয়োজনীয়। ঢেকির কুমির অপদার্থ। ঢং করা মানে ন্যাকামি করা। ঢাক পড়ে যাওয়া মানে চারদিকে প্রচার হওয়া। কোনো সংবাদ চারদিকে প্রচার হলে সেটাকে বলে ঢাক পড়ে যাওয়া। ঢিমে তেতালা মানে হচ্ছে মৃদু গতি বা এটাকে অলসও বলে। ঢাকের কাঠি মোসাহেব, 22তম প্রিলি আর 23তম প্রিলি BCS-এ আসছিল। ঢাকের কাঠি মোসাহেব। তুর্কি নাচন মানে হচ্ছে নাজেহাল অবস্থা। তিলকে তাল করা অতিরঞ্জিত করা। খরচ মানে হচ্ছে বাজে খরচ। তামার বিষ হলো অর্থের কুপ্রভাব।
তামার বিষ মানে হলো অর্থের কুপ্রভাব। দুইবার লিখিত বিশেষ আসছিল 35 আর 40। তামার বিষ অর্থ অর্থের কুপ্রভাব। তয়নাত করা, স্থির করা। তক্কে তক্কে থাকা হলো গোপনে সতর্ক থাকা। তেল নুন লকড়ি বা লাকড়ি হলো মৌলিক প্রয়োজন। তালপাতার সেপাই হলো অতিশয় দুর্বল ব্যক্তি। 38তম লিখিততে আসছিল তালপাতার সেপাই অতিশয় দুর্বল ব্যক্তি। তাসের ঘর হলো ক্ষণস্থায়ী বস্তু। ত্রিশঙ্কু দশা মানে উভয় দিকেই সংকট, মানে দোটানো অবস্থা বা উভয় সংকট। তীর্থের কাক অর্থ হলো সাগ্রহে প্রতীক্ষাকারী, যে অনেক আগ্রহ নিয়ে প্রতীক্ষা করতেছে অনেকক্ষণ ধরে। লিখিত দশম বিশেষে এটার ছিল তীর্থের কাক, সাগ্রহে প্রতীক্ষাকারী। তুলসী বনের বাঘ মানে হচ্ছে ভণ্ড। এটা 3-4টা পরীক্ষাতে আসছিল। তুবড়ি ছোটা মানে হচ্ছে বেশি কথা বলা। থ বনে যাওয়া মানে হলো স্তম্ভিত হওয়া, কোনো কিছু দেখে স্তম্ভিত হয়ে যাওয়া, বাকরুদ্ধ হয়ে যাওয়া, সেটাকে বলে থ বনে যাওয়া। থানা পুলিশ করা অর্থ হলো নালিশ করা। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এর অর্থ হলো একঘেয়েমির চূড়ান্ত। 35 লিখিত 35 আসছিল থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এর অর্থ একঘেয়েমির চূড়ান্ত। দা কুমড়া সম্পর্ক মানে হচ্ছে শত্রুতা। দক্ষ যজ্ঞ মানে হলো ব্যাপক আয়োজন। দহরম মহরম মানে হলো অন্তরঙ্গতা। দহলা নহলা করা, ইতস্তত করা। ধনুর্ভঙ্গ পণ, কঠিন প্রতিজ্ঞা। ধোপার গাধা অর্থ হলো ভারবাহী। ধরি মাছ না ছুঁই পানি হলো কৌশলে কার্য উদ্ধার করা। ধর্মপুত্র যুধিষ্ঠির অত্যন্ত ধার্মিক। ধোপে টেকা এর অর্থ হলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। ননির পুতুল অর্থ হলো শ্রমবিমুখ, যে কাজ করতে চায় না, অলস। 9-6 মানে অপচয় বা অপব্যয়। এই ননির পুতুল, ধোপে টেকা, 9-6 এগুলো সব লিখিত বিশেষ আসছিল। নবমী দশা মূর্ছা। নাটের গুরু মানে মূল নায়ক। নদের চাঁদ সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। নারদের ঢেকি বিবাদের বিষয়। নজর দেওয়া কুদৃষ্টি। নেইয়াকড়া অর্থ হলো একগুঁয়ে। নারাবুনে মানে হলো মূর্খ ব্যক্তি। 99-এর ধাক্কা মানে সঞ্চয়ের প্রবৃদ্ধি। 23তম প্রিলি বিশেষ ছিল 99-এর ধাক্কা, সঞ্চয়ের প্রবৃদ্ধি। নকশা করা, ন্যাকামি করা। পটল তোলা, মারা যাওয়া। পাথরে পাস্কিল, সুখের সময়। পুঁটি মাছের প্রাণ ক্ষীণজীবী। পুঁটি মাছের প্রাণ, তারপর চড়ুই পাখির প্রাণ, এগুলো সব ক্ষীণজীবী। আর কই মাছের প্রাণ হলো দীর্ঘজীবী। পায়াভারী এটা অনেকগুলা পরীক্ষাতে আসছিল, যার অর্থ হলো অহংকার। লিখিত 11, 20, 22 বিসিএস আসছিল। আবার কন্ট্রোলার জেনারেল অডিটর 2017 সালের পরীক্ষাতে আসছিল। পায়াভারী শব্দের অর্থ হলো অহংকার। পঞ্চত্ব প্রাপ্ত হওয়া, মারা যাওয়া। পোয়া 12 সুসময়। পয়মন্ত অর্থ হলো সুলক্ষণযুক্ত। পর্বতের মুশিক প্রসব,
এটা 13তম লিখিত বিসিএস আসছিল। বিরাট সম্ভাবনা আমার সামান্য প্রাপ্তি। বিরাট সম্ভাবনার সামান্য প্রাপ্তি। অনেক কিছু ঘটার কথা ছিল কিন্তু অল্প কিছু ঘটছে। পর্বতের মুশিক প্রসব, বিরাট সম্ভাবনার সামান্য প্রাপ্তি। ফপর দালালি মানে হচ্ছে অতিরিক্ত চালবাজি করা, ফেকলু পার্টি, কদরহীন লোক। ফোড়ন দেওয়া, ফোড়ন দেওয়া মানে হলো টিপ্পনি কাটা। ফোড়ন দেয়া বা কাটা হলো উত্তেজনাকর টিপ্পনি কাটা। বড়র পিড়িতি বালির বাঁধ হলো ভঙ্গুর। বর্ণচোরা মানে কপটচারী। বুদ্ধির ঢেকি এর অর্থ হলো নির্বোধ লোক। বসন্তের কোকিল মানে সুসময়ের বন্ধু। বাঘের দুধ বা বাঘের চোখ যদি আসে দুধের বোতলে, দুয়োটারই অর্থ হলো দুঃসাধ্য বস্তু। বর্ণচোরা আম মানে হচ্ছে কপট ব্যক্তি, বা শুধু বর্ণচোরা থাকলেও সেটা হবে কপট ব্যক্তি। বক ধার্মিক বা বিরল তপস্বী মানে হচ্ছে ভণ্ড সাধু। বক দেখানো মানে অশোভন বিদ্রূপ করা। ব্যাঙের সর্দি হলো অসম্ভব ঘটনা। ব্যাঙের আধুলি সামান্য ধনে অহংকার যার। বালির বাঁধ হলো ক্ষণস্থায়ী বস্তু। বিদুরের খুদ এর অর্থ হলো শ্রদ্ধার সামান্য উপহার। বিসমিল্লায় গলদ মানে শুরুতেই ভুল বা গোড়ায় গলদ। বচন বাগিস এর অর্থ হলো কথায় পটু। 12-17 খুঁটিনাটি। বয়সের গাছ পাথর না থাকা, অত্যন্ত বৃদ্ধ। বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া মানে হচ্ছে হঠাৎ অপ্রত্যাশিত সৌভাগ্য লাভ করা। এটা লিখিত 37তম বিসিএস আসছিল। বিড়ালের ভাগ্যে শিকে ছেঁড়া এর অর্থ হলো হঠাৎ অপ্রত্যাশিতভাবে সৌভাগ্য লাভ করা। বাগে পাওয়া মানে হলো কায়দায় পাওয়া। বামনের গরু হলো যে অল্প পারিশ্রমিকে বেশি কাজ করে, বেশি কাজ করবে কিন্তু অর্থ কম পাবে, হলো বামনের গরু। বিড়ালের আড়াই পা মানে হলো বেহায়াপনা। বামন হয়ে চাঁদে হাত দেয়া, অসম্ভব কিছু পাওয়ার চেষ্টা করা। নিজের সামর্থ্য অনুযায়ী যা পাওয়ার কথা তার থেকে আরও বেশি পাওয়ার চেষ্টা করা। বাসখাই আওয়াজ এর অর্থ হলো কর্কশ, অত্যন্ত কর্কশ কণ্ঠ যার। বজ্র আটনি ফোসকা গেরো এর অর্থ হলো বাইরে আড়ম্বর কিন্তু ভেতরে শূন্যতা। মানে বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট যেটাকে বলে, তো সেটা হলো বইয়ের ভাষা হলো বাইরে আড়ম্বর ভেতরে শূন্যতা। এটাই হলো বজ্র আটনি ফোসকা গেরো। ভুইফোর, ভুইফোর শব্দের অর্থ হলো অপব্যয়। ভুইফোর শব্দের অর্থ হলো অর্বাচীন বা নতুন। ভূতের বাপের শ্রাদ্ধ অর্থ হলো অপব্যয়। ভিজে বেড়াল, ভিজে বেড়াল মানে হলো কপটচারী। ভরাডুবি, ভরাডুবি মানে সর্বনাশ। ভূষণ্ডির কাক হলো দীর্ঘায়ু ব্যক্তি। ভেড়ার পাল বা গড্ডলিকা প্রবাহ একই অর্থ হলো অন্ধ অনুকরণ বা অন্ধ অনুসরণ। ভেড়াক্রান্ত হলো শ্রেষ্ঠ বোকা। ভীষ্মের প্রতিজ্ঞা এর অর্থ হলো অনর সংকল্প। ভূতের বাপের শ্রাদ্ধ অর্থ হলো অত্যধিক ব্যয় করা। মাছের মা এর অর্থ হলো নির্মম বা নিষ্ঠুর। মানিকজোর, মানিকজোর শব্দের অর্থ হলো অন্তরঙ্গ বন্ধু।
বান্ধতার আমল, বান্ধতার আমল মানে অতি প্রাচীনকাল। মেনিমুখ, মেনিমুখ মানে সলজ্জ। মণিহারা ফণি মানে হলো প্রিয় বস্তু হারানো অস্থির ব্যক্তি। মাকাল ফল, অন্তঃশ্বাসশূন্য, মাছের মায়ের পুত্র শোক, কপট বেদনাবোধ। মগের মুল্লুক মানে অরাজক অবস্থা বা অরাজক দেশ। মহাভারত অশুদ্ধ, বড় রকমের অপরাধ। মিশ্রি সুরি অর্থ হলো মুখে মধু, অন্তরে বিষ। মাথায় আকাশ ভেঙে পড়া অর্থ হলো আকস্মিক বিপদ। ম্যাও ধরা মানে দায়িত্ব নেওয়া। মাটি খাওয়া মানে হচ্ছে বোকার মতো কাজ করা। মগজ ধোলাই, ধারণা পাল্টিয়ে দেওয়া। মন না মতি এর অর্থ হলো মানব চিত্তের অস্থিরতা, কি করবে বুঝতে পারে না। রাশভারী অর্থ হলো গুরুগম্ভীর। রাবণের চিতা অর্থ হলো চির অশান্তি। রামগুরুর সানা হলো গোমরামুখ লোক। রক্ত গঙ্গা করা মানে খুনাখুনি করা। রাঘব বোয়াল সর্বগ্রাসী ক্ষমতাসীন ব্যক্তি। রাবণের গোষ্ঠী হলো বড় পরিবার। রকচটা অল্পেই যা যে রেগে যায়। লম্বা দেওয়া মানে চম্পট দেয়া। লেফাফা দুরস্ত হলো বাইরে পরিপাটি। লেজে গোবরে মানে হলো বিশৃঙ্খলা। লম্বা দেয়া, চম্পট দেয়া, লেজে গোবরে হলো বিশৃঙ্খলা। শকুনি মামা কুচক্রী লোক। শিরের সংক্রান্তি, এটা অনেকগুলা পরীক্ষাতে আসছিল। শিরের সংক্রান্তি মানে আসন্ন বিপদ। শরতের শিশির মানে হচ্ছে সুসময়ের বন্ধু। শ্যাম রাখি না কুল রাখি মানে হচ্ছে উভয় সংকট। শিকায় তোলা, শিকায় তোলা মানে স্থগিত করা। শাখের করাত দুই দিকে বিপদ বা উভয় সংকট। শালগ্রামের শোয়া বসা মানে নির্বিকার লোকের মনের অবস্থা। শিবরাত্রির সলতে মানে একমাত্র অবলম্বন বা একমাত্র সন্তান বা একমাত্র বংশধর। শাক দিয়ে মাছ ঢাকা দোষ গোপনের বৃথা চেষ্টা করা। শিখণ্ডী খাড়া করা আড়াল থেকে অন্যায় কাজ করা। 35তম লিখিত আসছিল শিখণ্ডী খাড়া করা আড়াল থেকে অন্যায় কাজ করা। 16 আনা মানে সম্পূর্ণ বা পুরোপুরি। নত্য সত্যনত্য মানে হলো কাণ্ডজ্ঞান। ষাঁড়ের গো মানে প্রবল জেদ যার। ষাঁড়ের গোবর অকেজো বা অকর্মণ্য মানুষ। সাপের সূচো গেলা অর্থ উভয় সংকটে পড়া। সোনায় সোহাগা মণিকাঞ্চন লিখিত 10ম BCS ছিল সাপে নেউলে শত্রু ভাবাপন্ন। সাপে নেউলে বা দা কুমড়া এগুলো সব শত্রু ভাবাপন্ন। লিখিত 11 BCS ছিল 717 অর্থ হলো অপ্রয়োজনীয় কথা। সবেধন নীলমণি লিখিত 23 BCS ছিল যার অর্থ হলো একমাত্র অবলম্বন বা একমাত্র সন্তান। সবেধন নীলমণি আর শিবরাত্রির সলতে এই দুইটার মিনিংই সেম, একমাত্র অবলম্বন বা একমাত্র বংশধর বা একমাত্র সন্তান। শিবরাত্রির সলতে আর সবেধন নীলমণি সেম, এরা একে অপরের সমার্থক বাগধারা। সুখের পায়রা, সুখের পায়রা হলো সুসময়ের বন্ধু। সুখের পায়রা এটা সুসময়ের বন্ধু। শরতের শিশির এটাও সুসময়ের বন্ধু। সুখের পায়রা, শরতের শিশির।
সাক্ষী গোপাল অর্থ হলো নিষ্ক্রিয় দর্শক। লিখিত 38 আর 44তম বিসিএস আসছিল। সাক্ষী গোপাল অর্থ নিষ্ক্রিয় দর্শক। সোনার পাথর বাটি মানে হচ্ছে অলিক বস্তু। লিখিত 27তম বিসিএস আসছিল। সপ্তমে চড়া অর্থ হলো প্রচণ্ড উত্তেজনা। সপ্তমে চড়া মানে হলো প্রচণ্ড উত্তেজনা। সুলুক সন্ধান, সুলুক সন্ধান অর্থ হলো খোঁজখবর। স্বর্গে বাতি দেওয়া মানে হচ্ছে বংশ রক্ষা করা। স্বর্গে বাতি দেয়া মানে বংশ রক্ষা করা। সপ্তকাণ্ড রামায়ণ অর্থ হল বৃহৎ বিষয়। সোনার কাঠি রূপার কাঠি বাঁচা মরার উপায়। 37তম বিসিএস ছিল লিখিত সাপের হাঁচি বেঁধে চেনে, অভিজ্ঞ ব্যক্তিকে ফাঁকি দেয়া যায় না। লিখিত 35তম বিসিএস ছিল হাতের লক্ষ্মী পায়ে ঠেলা অর্থ হলো সুযোগ হেলায় হারানো। হযবরল অর্থ বিশৃঙ্খলা। হারহদ্দ এর অর্থ নারী নক্ষত্র। লিখিত 25 ও 41 আসছিল। হরিষে বিষাদ হলো আনন্দে বিষাদ। এটা লিখিত 37তম বিসিএস আসছিল। হরিষে বিষাদ হলো আনন্দে বিষাদ। হারে বাতাস লাগা মানে হলো শান্তি পাওয়া। লিখিত 27তম বিসিএস আসছিল। হাড় জুড়ানো, হাড় জুড়ানো মানে শান্তি পাওয়া। হাড় জুড়ানো বা হাড়ে বাতাস পাওয়া বা বাতাস লাগা সেম অর্থ, শান্তি পাওয়া। হস্তি মূর্খ মানে হলো বোকা। হাড় হাবাতে অর্থ হলো হতভাগ্য। হাত ভারী, হাত ভারী মানে কৃপণ। হরিহর আত্মা এর অর্থ হলো অন্তরঙ্গ। হরি ঘোষের গোয়াল মানে হচ্ছে বহু বেকার লোকের আড্ডাখানা, একে বলে হরি ঘোষের গোয়াল। হাঘরে, হাঘরে মানে গৃহহীন। হাতে জল না গলা এর অর্থ হলো অতিশয় কৃপণ। হাতে জল না গলা, অতিশয় কৃপণ। হাত চালাও মানে তাড়াতাড়ি করো বা তাড়াতাড়ি করা। সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। ঊষর উর্বর। বিরত এটার বিপরীত শব্দ হচ্ছে উদ্যত, অর্থাৎ উদ্যত বিরত। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক 2022 সালে পরীক্ষাতে আসছিল। উদ্যত বিরত। আবাহন বিসর্জন, কৃত্রিম অকৃত্রিম বা স্বাভাবিক। আকস্মিক চিরন্তন। চঞ্চল স্থির বা নিশ্চল। জনতা ব্যাংকের পরীক্ষাতে আসছিল। ক্ষীয়মান বর্ধমান। সৌম্য উগ্র বা করাল। কৃশ হলো এর বিপরীত শব্দ হলো স্থূল। কৃশ মানে চিকন মানে শুকনা। কপট, কপটের বিপরীত শব্দ হলো সরল। অসীম সসীম। অনুরাগ বিরাগ। হর্ষ বিষাদ বা আনন্দ। হর্ষ মানে হলো আনন্দ। ভূত ভবিষ্যৎ। ভূত মানে অতীত বুঝায় এখানে। প্রাচীন হলো অর্বাচীন বা নবীন বুঝায়। বিনীত উদ্ধত বা দুর্বিনীত। পূবালী ব্যাংকের পরীক্ষাতে আসছিল এটা। বিনীত উদ্ধত বা দুর্বিনীত। অনুগ্রহ নিগ্রহ। সরল এর বিপরীত শব্দ হলো গরল। 39তম বিসিএস পরীক্ষাতে এটা এসেছিল। সরল এর বিপরীত শব্দ হচ্ছে গরল বা কুটিল। অমৃত এর বিপরীত শব্দ হলো গরল। আবির্ভাব, আবির্ভাবের বিপরীত শব্দ হলো তিরোভাব। জঙ্গম স্থাবর। 24তম বিসিএস পরীক্ষাতে আসছিল। জঙ্গম এর বিপরীত শব্দ হলো স্থাবর। নশ্বর অবিনশ্বর। চপল গম্ভীর। নির্মল এর বিপরীত শব্দ হলো পঙ্কিল বা মলিন। প্রসন্ন এর বিপরীত শব্দ হলো বিষণ্ণ। অগ্রস অনুস। অচল এর বিপরীত শব্দ হলো সচল। অনু বৃহৎ। অতিকায় ক্ষুদ্রকায়। অতিবৃষ্টি অনাবৃষ্টি।
ঊর্ধ্ব, অধ। ঊর্ধ্ব এর বিপরীত শব্দ হলো অধ। অধমর্ণ, উত্তমর্ণ। অধিত্যকা, উপত্যকা। 42তম বিশেষ পরীক্ষাতে আসছিল অধিত্যকা, এর বিপরীত শব্দ হলো উপত্যকা। অন্ত, অনন্ত। অনাবিল, আবিল। অনুগ্রহ, নিগ্রহ। অনুরাগ এর বিপরীত শব্দ হলো বিরাগ। অনুলোম, প্রতিলোম। অন্তর, বাহির। অন্ন, রাত্রি। অর্পণ, গ্রহণ। অর্বাচীন, প্রাচীন। অমৃত, গরল। অলিক মানে হচ্ছে মিথ্যা, এর বিপরীত শব্দ হলো সত্য। অস্তগামী, উদীয়গামী। আকুঞ্চন, প্রসারণ। আগত, অনাগত। আগমন, প্রস্থান বা নির্গমন। আগমন মানে আসা, নির্গমন মানে চলে যাওয়া বা প্রস্থান মানে চলে যাওয়া। আদিম, অন্তিম। অনুসন্ধান, উপেক্ষা। কৃপণ, বদান্য। বীর, বীরাঙ্গনা। আপদ, সম্পদ। বাংলাদেশ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 2012 সালে পরীক্ষাতে আসছিল আপদ, এর বিপরীত শব্দ হচ্ছে সম্পদ। আবাহন, বিসর্জন। আবির্ভাব, তিরোভাব। আবির্ভূত, তিরোহিত। আবিষ্কারের বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞাত বস্তু। আবিল, অনাবিল। আলো, আধার। আস্তিক এর বিপরীত শব্দ হচ্ছে নাস্তিক। ইমানের বিপরীত শব্দ হচ্ছে বেঈমান। ঈশান, নৈরিত। কোনটি শুদ্ধ বানানে নৈরিত শব্দটা সাধারণত চলে আসে? ঈশান, নৈরিত। উগ্র এর বিপরীত শব্দ হলো সৌম্য বা নম্র। উচাটন, প্রশান্ত। উৎকর্ষ, অপকর্ষ। উৎসাহ, নিরুৎসাহ। উত্তপ্ত এর বিপরীত শব্দ হলো শীতল। উত্তরণ, অবতরণ। পূবালী ব্যাংকের পরীক্ষাতে আসছিল 2013 সালে উত্তরণ, অবতরণ। উত্তরায়ণ, দক্ষিণায়ন। উত্তাপ, শৈত্য। উদার এর বিপরীত শব্দ হলো সংকীর্ণ। দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক 2003 সালে পরীক্ষাতে এটা আসছিল। উদারের বিপরীত শব্দ হলো সংকীর্ণ। উদ্যত এর বিপরীত শব্দ হলো বিনীত বা নম্র। উদ্ভাসিত এর বিপরীত শব্দ হলো ম্রিয়মাণ। ঊষর, উর্বর। উষা, সন্ধ্যা। ঋজু, ঋজু মানে হচ্ছে সোজা, তাহলে এটার বিপরীত শব্দ হবে বাঁকা বা বক্র। ঐচ্ছিক এর বিপরীত শব্দ হলো আবশ্যিক। ঐশ্বর্য এর বিপরীত শব্দ হলো নিঃস্ব বা দারিদ্র। ঐহিক, প্রারথিক। ঔদাসীন্য, আসক্তি। ঔদ্ধত, বিনয়। জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আইটি পরীক্ষা 2016 সালে আসছিল। ঔদ্ধত্য এর বিপরীত শব্দ কোনটি? অর্থ হলো বিনয়। কদাচার, সদাচার। কনিষ্ঠ, জ্যেষ্ঠ। কপট, সরল। কপটের বিপরীত শব্দ সরল। কর্কশের বিপরীত শব্দ শ্রুতি মধুর। কর্কশ, শ্রুতি মধুর। কর্মঠ, অকর্মণ্য। করি এর বিপরীত শব্দ হলো কোমল। কুঞ্চন এর বিপরীত শব্দ হলো প্রসারণ। কুটিল এর বিপরীত শব্দ হলো সরল। কুৎসা এর বিপরীত শব্দ হলো প্রশংসা। কুদৃষ্টি, সুদৃষ্টি। কুনজর, সুনজর। কুলীন এর বিপরীত শব্দ হলো অন্তজ। কুলীন এটার বিপরীত শব্দ হলো অন্তজ। কৃতঘ্ন এর বিপরীত শব্দ হলো কৃতজ্ঞ। কৃপণ, বদান্য। কৃশ, স্থূল। কৃষ্ণ, গৌর। কেন্দ্রীকরণ এর বিপরীত শব্দ হলো বিকেন্দ্রীকরণ। কৌতূহলী এর বিপরীত শব্দ হলো নিষ্পৃহ। গরিষ্ঠ, লঘিষ্ঠ। গাম্ভীর্য, চাপল্য। গাম্ভীর্য এর বিপরীত শব্দ হলো চাপল্য। গুরু, ব্যক্ত। গৃহী এর বিপরীত শব্দ হলো সন্ন্যাসী। 33তম বিশেষ পরীক্ষাতে আসছিল গৃহী। গৃহী এর বিপরীত শব্দ হলো সন্ন্যাসী। গৃহীত, বর্জিত। গোপনীয়, প্রকাশ। গৌণ, মুখ্য। গৌর, গৌরব, অমর্যাদা বা অগৌরব। চতুর, বোকা। চপল, গম্ভীর। চড়াই এর বিপরীত শব্দ হলো উতরাই। চড়াই, উতরাই।
চাক্ষুষ এর বিপরীত শব্দ হলো অগোচর। চিন্তনীয় অচিন্তনীয়। চিরন্তন এর বিপরীত শব্দ হলো ক্ষণকালীন। চিরায়ত সাময়িক। চোখা এর বিপরীত শব্দ হলো ভোতা। জঙ্গম এর বিপরীত শব্দ হলো স্থাবর। 24তম বিশেষ পরীক্ষাতে আসছিল জঙ্গম এর বিপরীত শব্দ হলো স্থাবর। তরা এর বিপরীত শব্দ হলো বিলম্ব। তস্কর এর বিপরীত শব্দ হলো সাধু। তাপ এর বিপরীত শব্দ হলো শৈত্য। 15তম বিশেষ পরীক্ষাতে আসছিল তাপ এর বিপরীত শব্দ হলো শৈত্য। তারুণ্য বার্ধক্য। তিক্ত মধুর। তির্যক রিজু। তির্যক এর বিপরীত শব্দ হলো রিজু। তির্যক রিজু। তেজি নিস্তেজ। তড়িৎ স্লথ। দুর্জন সুজন। দুর্দান্ত নিরীহ। দুর্বার এর বিপরীত শব্দ হলো নির্বার। দুহিতা এর বিপরীত শব্দ হলো পুত্র। দুঃশীল সুশীল। ধূর্ত বোকা। ধীর অধীর। ধৃত মুক্ত। ধৃষ্ট বিনয়ী। নন্দিত এর বিপরীত শব্দ হলো নিন্দিত। নন্দিত এর বিপরীত শব্দ হলো নিন্দিত। নব এর বিপরীত শব্দ হলো পুরাতন। নবীন নিন্দিত। নিমগ্ন উদাসীন। নির্মল এর বিপরীত শব্দ হলো পঙ্কিল। নির্লজ্জ এর বিপরীত শব্দ হলো সলজ্জ। নেতিবাচক ইতিবাচক। পরার্থ স্বার্থ। পুষ্ট এর বিপরীত শব্দ হলো ক্ষীণ। প্রসন্ন এর বিপরীত শব্দ হলো বিষণ্ণ। প্রাচী এর বিপরীত শব্দ হলো প্রতীচী। প্রাচীন এর বিপরীত শব্দ হলো অর্বাচীন। প্রাচ্য এর বিপরীত শব্দ হলো প্রতীচ্য। বন্ধুর এর বিপরীত শব্দ হলো মসৃণ। বিজেতা এর বিপরীত শব্দ হলো বিজিত। বিদ্যমান এর বিপরীত শব্দ হলো অন্তর্হিত। বিদিত এর বিপরীত শব্দ হলো অজ্ঞাত। বিদিত এর বিপরীত শব্দ হলো অজ্ঞাত। বিরক্ত অনুরক্ত। বিরক্ত এর বিপরীত শব্দ হলো অনুরক্ত। বিস্তৃত এর বিপরীত শব্দ হলো সংক্ষিপ্ত। বিয়োগান্ত এর বিপরীত শব্দ হলো মিলনান্ত। বিয়োগান্ত এর বিপরীত শব্দ হলো মিলনান্ত। ভূত ভবিষ্যৎ ভূস্বামী ভূমিহীন মধুর তিক্ত। মনীষা এর বিপরীত শব্দ হলো নির্বোধ। মনীষা এর বিপরীত শব্দ হলো নির্বোধ। মন্দা এর বিপরীত শব্দ হলো তেজি। মহাজন খাতক। মুক্ত বন্দী। যৌথ এর বিপরীত শব্দ হলো একক। রাজসিক এর বিপরীত শব্দ হলো সাধারণ। রাজা প্রজা শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ। সচেষ্ট এর বিপরীত শব্দ হলো নিশ্চেষ্ট। সচেষ্ট এর বিপরীত শব্দ হলো নিশ্চেষ্ট। সচ্চরিত্র দুশ্চরিত্র। সঞ্চয় অপচয়। সদর এর বিপরীত শব্দ হলো অন্দর। সংকোচন প্রসারণ। সংক্ষিপ্ত বিস্তৃত সংশ্লেষণ বিশ্লেষণ। সংশয় এর বিপরীত শব্দ হলো প্রত্যয়। শান্ত এর বিপরীত শব্দ হলো অনন্ত। শান্ত অনন্ত। এখানে দন্তাস্বয় আকার শান্ত। সিক্ত এর বিপরীত শব্দ হলো শুষ্ক। সুষম এর বিপরীত শব্দ হলো অসম। সুসহ দুঃসহ। সৌভাগ্যবান দুর্ভাগ্যবান। সৌম্য এর বিপরীত শব্দ হলো উগ্র বা করাল। স্থাবক এর বিপরীত শব্দ হলো নিন্দুক। স্বকীয় এর বিপরীত শব্দ হলো পরকীয়। স্বনামী এর বিপরীত শব্দ হলো বেনামী। হরণ এর বিপরীত শব্দ হলো পূরণ। হর্ষ এর বিপরীত শব্দ হলো বিষাদ। ক্ষতি এর বিপরীত শব্দ হলো ফায়দা বা লাভ। ক্ষীয়মান এর বিপরীত শব্দ হলো বর্ধমান। 25তম বিশেষ পরীক্ষাতে আসছিল ক্ষীয়মান এর বিপরীত শব্দ হচ্ছে বর্ধমান। কোন দুটি অঘোষ ধ্বনি? 13তম বিশেষ পরীক্ষাতে এসেছিল কোন দুটি অঘোষ ধ্বনি? চ এবং ছ হচ্ছে অঘোষ ধ্বনি। এখন অঘোষ ধ্বনি আপনি চিনবেন কিভাবে? বাংলা বর্ণমালায় অঘোষ ধ্বনি আছে 14টা। প্রতি বর্গের 5টা বর্গ আছে বাংলা বর্ণমালায়। সে প্রতি বর্গের প্রথম ও দ্বিতীয় ধ্বনি হচ্ছে অঘোষ ধ্বনি। তাহলে 5টা বর্গ থেকে এই হয়, প্রত্যেকটা বর্গ থেকে প্রথম ও দ্বিতীয় ধ্বনি হচ্ছে অঘোষ ধ্বনি এবং সেই সাথে আছে হচ্ছে তালব্য পেটকাটা মধ্যাংশ দন্তাস্ব আর হচ্ছে হ। এগুলো হচ্ছেও
অঘোষধ্বনি, হ হচ্ছে ঘোষধ্বনি। বাংলা বর্ণমালায় ঘোষধ্বনি আছে হলো 11টা, প্রত্যেকটা বর্গের তৃতীয় এবং চতুর্থ ধ্বনি হচ্ছে ঘোষধ্বনি এবং সেই সাথে হ হচ্ছে ঘোষধ্বনি। বর্ণ কি? 14তম বিশেষ পরীক্ষাতে আসছিল, বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? 18তম বিশেষ পরীক্ষাতে আসছিল, এটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, এখন হচ্ছে 4টা তত্ত্ব আছে, এই 4টা তত্ত্ব ভালোভাবে পড়তে হবে। প্রথমে হচ্ছে প্রত্যেকটা ভাষার 4টা মৌলিক অংশ থাকে, পরীক্ষা আসতে পারে প্রত্যেকটা ভাষার কয়টা মৌলিক অংশ আছে। প্রত্যেকটা ভাষার 4টা মৌলিক অংশ আছে, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। আচ্ছা, এখন সব ভাষার ব্যাকরণে নিম্নলিখিত এই 4টা বিষয় নিয়ে আলোচনা করা হয়: ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে রূপতত্ত্ব, আর হচ্ছে বাক্যতত্ত্বের আরেকটা নাম হচ্ছে পদক্রম। এছাড়াও অভিধান তত্ত্ব, এটা একটা নতুন তত্ত্ব, এটা ছন্দ ও অলংকার, এটা নিয়ে আলোচনা করা হয় এইখানে। এখন হচ্ছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বের মধ্যে সবার প্রথম পড়তে হবে হচ্ছে ধ্বনি কাকে বলে বা ধ্বনি কী। এটা হচ্ছে মানুষের বাক প্রত্যঙ্গ, অর্থাৎ কণ্ঠনালী, মুখ বিবর, জিহ্বা, আলজিহ্বা, কোমল তালু, শক্ত তালু, দাঁত, মাড়ি, চোয়াল, ঠোঁট ইত্যাদির সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয়। বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ বা একককে ধ্বনিমূল বলা হয়। পরীক্ষা আসতে পারে ধ্বনিমূল কাকে বলে? ধ্বনির সূক্ষ্মতম মৌলিক অংশ হচ্ছে বা মৌলিক একক হচ্ছে ধ্বনিমূল। আচ্ছা, এখন আসতে পারে বর্ণ কি? এই যে আমরা কোনো ধ্বনি লেখার জন্য যেই চিহ্নটা ব্যবহার করি সেটাই হচ্ছে বর্ণ। ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনি সংযোগ অর্থাৎ সন্ধি, ধ্বনির পরিবর্তন ও লোপ, নত্যবিধান, সত্যবিধান, এগুলো সবগুলোই হচ্ছে বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এখন হচ্ছে রূপতত্ত্ব। এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে যে শব্দটা তৈরি হয় সেটাই হচ্ছে শব্দের ক্ষুদ্র অংশ, অর্থাৎ রূপ বলা হয় সেটাকে। এখান থেকে আসছে হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এইখানে শব্দ, পদ, উপসর্গ, বচন, ধাতু এগুলো নিয়ে আলোচনা করা হয় এই রূপতত্ত্বে। এখন হচ্ছে বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বে মেনলি বাক্যের সঠিক গঠন প্রণালী, এর বিভিন্ন উপাদানের সংযোজন, বিয়োজন, আবার হচ্ছে এদের সার্থক ব্যবহারযোগ্যতা, বাক্যের মধ্যে পদের স্থান বা ক্রম, পদের রূপ পরিবর্তন ইত্যাদি বিষয় হচ্ছে এই বাক্যতত্ত্বে আলোচিত হয়। বাক্যতত্ত্বকে তাই পদক্রম বলা হয়ে থাকে। এখন হচ্ছে অর্থতত্ত্ব। শব্দের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ ইত্যাদি, এগুলোই হলো অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এখন হচ্ছে ক্ষেয়ম, এর বিশ্লিষ্ট রূপ কি? 23তম বিশেষ পরীক্ষাতে আসছিল, এর রূপ হচ্ছে হ যোগ ম। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 29তম বিশেষ পরীক্ষাতে আসছিল, বাংলা বর্ণমালায় স্বরবর্ণ হচ্ছে 11টি। এর মধ্যে হ্রস্বস্বর হচ্ছে 4টি, দীর্ঘস্বর হচ্ছে 7টি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। 32তম বিশেষ পরীক্ষাতে আসছিল, ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? চ হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। 30তম বিশেষ পরীক্ষাতে এটা আসছিল। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 35তম বিশেষ পরীক্ষাতে আসছিল 7টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। বন্ধন। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? বন যোগ ধন। 34তম বিশেষ পরীক্ষাতে আসছিল, বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস বন যোগ ধন। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কি? 36তম বিশেষ পরীক্ষাতে আসছিল, বর্গীয় জ যোগ নিয় মিলে হচ্ছে বিজ্ঞানের জনীয়, নিয়োজ। আচ্ছা, এরকম কিছু আরও যুক্তবর্ণ দিয়ে দেওয়া হলো এখানে। হ্যাঁ, রুক্মিণী, রুক্মিণীতে ক যোগ ম এই যুক্তবর্ণটা আছে। পক্ষ, পক্ষের যে খেয় হয়েছে হলো ক যোগ পেটকাটা মূর্ধন্যস্বের সাহায্যে। তারপর তীক্ষ্ণ, তীক্ষ্ণর
যে যুক্তবর্ণটা আছে সেটার বিশ্লিষ্ট রূপ হচ্ছে ক যোগ প্যাটকাটা মূর্ধন্য যোগ মূর্ধন্য। তারপর হচ্ছে চক্র। চক্র যুক্তবর্ণটা হচ্ছে ক যোগ র মিলে এই চক্র, ক্র। বাক্য, বাক্য কি ক যোগ জফলা যেটা। আকাঙ্ক্ষা, তাহলে উমো আর হলো খেয়, তাহলে উমর তো উমই প্লাস আর খেয়র জন্য হয় হলো ক যোগ স। তারপর হচ্ছে লক্ষ্মী। লক্ষ্মী এটা হলো খেয় ম, এটা হলো ক যোগ স যোগ ম। সে অঙ্ক উমো যোগ ক। লক্ষ্য ক যোগ স যোগ জফলা। বাক্স ক যোগ স যুক্তবর্ণ এখানে আছে। বিপজ্জনক বর্গীয় জ যোগ বর্গীয় জ। কুঞ্জ, কুঞ্জ হলো নিয় যোগ জ, ঠিক আছে। কুঞ্জ হলো নিয় যোগ জ, আর বিজ্ঞানে হলো জ যোগ নিয়, ঠিক আছে। এই দুইটার মধ্যে কনফিউশন লেগে যায়। একটা হলো জ যোগ নিয় বর্গীয় জ যোগ নিয়, আর একটা হচ্ছে নিয় যোগ জ। নিয় যোগ জ হচ্ছে কুঞ্জ, আর বর্গীয় জ যোগ নিয় হচ্ছে বিজ্ঞান। লাঞ্ছনা নিয় যোগ ছ। অঞ্চল, অঞ্চল হচ্ছে নিয় যোগ চ। জ্ঞান, জ্ঞানে হচ্ছে জ যোগ নিয়। জ্ঞান বিজ্ঞান দুটোই সেম, বর্গীয় জ যোগ নিয়। কুজ্ঝটিকা, কুজ্ঝটিকা হচ্ছে বর্গীয় জ যোগ ঝ, বর্গীয় জ যোগ ঝ। ঝঞ্ঝা, ঝঞ্ঝাতে যে যুক্তবর্ণটা আছে সেটা হলো নিয় যোগ ঝ। সামর্থ্য, সামর্থ্যতে আছে হলো র যোগ থ যোগ জফলা। অশ্বত্থ ত যোগ থ, তয় থ। দুর্গেয়, দুর্গেয়তে আছে দুর্গেয়, তাহলে র যোগ বর্গীয় জ যোগ নিয়, দুর্গেয়। মর্ত, মর্ততে আছে হলো র যোগ ত যোগ জফলা। বৈবর্ণ, বৈবর্ণতে আছে র যোগ মূর্ধন্য যোগ জফলা। আচ্ছা, এখন হচ্ছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? অর্ধমাত্রার বর্ণ আছে হলো 8টি। 36তম বিশেষ পরীক্ষাতে আসছিল অর্ধমাত্রার বর্ণ কয়টি আছে বাংলা বর্ণমালায়? 8টি। তাহলে বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ আছে হলো 32টি। এর মধ্যে স্বরবর্ণ আছে 6টি, ব্যঞ্জন বর্ণ আছে 26টি। অর্ধমাত্রাযুক্ত বর্ণের মধ্যে স্বরবর্ণ 1টা, ব্যঞ্জন বর্ণ 7টা, আর মাত্রাহীন বর্ণ হচ্ছে 10টা, যেখানে স্বরবর্ণ আছে 4টা, ব্যঞ্জন বর্ণ আছে হলো 6টা। এখান থেকে একটা কোশ্চেন চলে আসে মাঝে মাঝেই, ঠিক আছে, যে পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি? পূর্ণমাত্রার স্বরবর্ণ হলো 6টি। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রায় স্বরবর্ণ আছে 1টি। মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি? মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ আছে 6টি। তাই টোটালটাও পড়তে হবে এবং আলাদাভাবে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ কয়টি কয়টি আছে সেটাও পড়তে হবে। আচ্ছা, এখন হচ্ছে বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? 37তম বিশেষ পরীক্ষাতে আসছিল বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি, আর অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে প্রথম আর হলো তৃতীয় বর্ণ। আচ্ছা, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য বেশি থাকে সেটা হলো মহাপ্রাণ ধ্বনি, আর বাতাসের চাপের আধিক্য কম থাকলে সেটা হয় অল্পপ্রাণ ধ্বনি। তাহলে এরকম কিছু মহাপ্রাণ ধ্বনি হচ্ছে খ, ঘ, ছ, ঝ, এগুলি। বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি আছে 11টা, প্রত্যেক বর্গের দ্বিতীয় এবং চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। বাংলা বর্ণমালায় অল্পপ্রাণ ধ্বনি আছে হলো 13টা, প্রত্যেকটা বর্গের প্রথম ও তৃতীয় ধ্বনি হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি, এবং সেই সাথে তালবস্য, প্যাটকাটা, মূর্ধন্য আর হচ্ছে দন্তাস্য, এগুলো হচ্ছে অল্পপ্রাণ ধ্বনি, এই 13টা। এখন হচ্ছে ঔ। ঔ কোন ধরনের স্বরধ্বনি? 37তম বিশেষ পরীক্ষাতে আসছিল ঔ হচ্ছে যৌগিক স্বরধ্বনি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি আছে হলো 2টা, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ঔ। ওই আর ঔ দুইটা যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি, আর শুধু আর আর ঔ হচ্ছে এদের মধ্যে একটা যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি, আর শুধু যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা। শুধু যৌগিক স্বরধ্বনি আছে হলো 25টা।
আচ্ছা, এখন আরও কিছু ইনফরমেশন মনে রাখতে হবে। এগুলো বিভিন্ন ব্যাংকের পরীক্ষাতে এবং সেই সাথে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতেও চলে আসছিল এগুলা। বাংলা বর্ণমালায় টোটাল কি আছে কি নাই এগুলা। মোট বর্ণ বাংলা বর্ণমালা আছে হলো 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। মোট ব্যঞ্জনবর্ণ হচ্ছে 39টি। কার আছে এরকম স্বরবর্ণ কয়টি? এরকম স্বরবর্ণ হচ্ছে 10টি। স্বরেয় ছাড়া বাকি 10টাই হলো যে স্বরবর্ণ, সেগুলোই হচ্ছে সব কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। 43তম বিশেষ পরীক্ষাতে আসছিল ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ কি? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ফলা। ঠিক আছে, 6টা আছে ফলা: ম, ন, ব, জ, র, ল। এখন হচ্ছে স্পর্শধ্বনি। স্পর্শধ্বনির একটা নাম হচ্ছে বর্গীয় ধ্বনি। স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনি হলো 25টা, ক থেকে ম পর্যন্ত। পরীক্ষা আসতে পারে স্পর্শধ্বনি বা বর্গীয় ধ্বনি কয়টি? 25টি। এদেরকে 5 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি, দন্তধ্বনি, আর এটা হচ্ছে অষ্টধ্বনি। স্পর্শধ্বনি, কণ্ঠ বা জিহ্বামূলীয় ধ্বনি হচ্ছে প্রথম 5টা। এদেরকে ক বর্গীয় ধ্বনি বলা হয়। এখন হচ্ছে তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি আছে হলো 8টা। চ বর্গীয় যে ধ্বনি 5টা এবং সেই সাথে তালে বসা অন্তস্থীয় জ এবং অন্তস্থীয়। মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয় ধ্বনি হচ্ছে 9টা। ট বর্গীয় ধ্বনি এবং সেই সাথে পেটকাটা মূর্ধন্য স, বয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র। দন্তধ্বনি আছে হলো 7টা। ত বর্গীয় ধ্বনি এবং সেই সাথে দন্তাস্ব এবং হচ্ছে ল। অষ্টধ্বনি আছে হলো 5টা। এর হচ্ছে প বর্গীয় ধ্বনি, প, ফ, ব, ভ, ম। এগুলো হলো অষ্টধ্বনি, এই 5টাই। এখন হচ্ছে নাসিক্য বা অনুনাসিক ধ্বনি। নাসিক্য বা অনুনাসিক ধ্বনি আছে হলো 8টা। প্রত্যেকটা বর্গের পঞ্চম ধ্বনি অর্থাৎ শেষ ধ্বনিটা হলো অনুনাসিক ধ্বনি এবং সেই সাথে হচ্ছে অনুস্কার, চন্দ্রবিন্দু এবং হচ্ছে ও, এগুলো হচ্ছে অনুনাসিক ধ্বনি বা নাসিক্য ধ্বনি। শীষ ধ্বনি বা উষ্ম ধ্বনি হচ্ছে 4টা: তালবস্য, পেটকাটা মূর্ধন্যস্ব, দন্তাস্ব আর হচ্ছে হ। তাহলে উষ্ম ধ্বনি বা শীষ ধ্বনি হচ্ছে এই 4টা। অন্তস্থ ধ্বনি হচ্ছে 4টা: ব, অন্তস্থীয় জ, বয় শূন্য র আর হচ্ছে ল। পার্শ্বিক ধ্বনি হচ্ছে একটা, যেটা হচ্ছে ল। ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। কম্পনজাত ধ্বনি হচ্ছে একটা, র। তারণজাত ধ্বনি হচ্ছে 2টা: ডরে র, ঢরে র। পরাশ্রয়ী ধ্বনি হচ্ছে 3টা: অনুস্কার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। খণ্ড ব্যঞ্জন ধ্বনি হচ্ছে একটা, সেটা হচ্ছে খণ্ডত। নীলিন ধ্বনি হচ্ছে একটা, সেটা হলো স্বরেয়। বাংলা বর্ণমালায় অর্ধস্বর আছে হলো 2টা, একটা হলো জ আর একটা হচ্ছে ব। তাহলে বাংলা বর্ণমালায় এখন হচ্ছে অল্প প্রাণ স্বরবর্ণ আছে হচ্ছে 5টা, মহাপ্রাণ স্বরবর্ণ আছে হলো 5টা, আর অল্প প্রাণ ব্যঞ্জন বর্ণ আছে 24টা, মহাপ্রাণ ব্যঞ্জন বর্ণ আছে হলো 11টা। আকাশের সমর্থক শব্দগুলো হচ্ছে আসমান, গগন, বোম, নীলিমা, শূন্য, নভ, অম্বর, অভ্র, অন্তরিক, অনন্ত। ঠিক আছে, এই আকাশ সমর্থক শব্দ আকাশ থেকে অনেকগুলো পরীক্ষাতে আসছিল। বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার 2011 সালে পরীক্ষাতে এটা আসছিল। পরিসংখ্যান ব্যুরোর 2016 সালে পরীক্ষাতেও এটা আসছিল। আবার খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক, এই পরীক্ষাতেও এই আকাশ থেকে সমর্থক শব্দ আসছিল। আবার হচ্ছে বাংলাদেশ অয়েল, গ্যাস, মিনারেল এসবের ম্যানেজার অ্যাডমিন পদের 2011 সালের পরীক্ষাতেও এটা আসছিল, এখান থেকে কোশ্চেন। তাই আকাশ এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আকাশ আর আকাশের যে সমর্থক শব্দগুলা, সেগুলো ভালোভাবে পড়তে হবে। আকাশটা আমি আরেকবার বলতেছি: আসমান, গগন, বোম, নীলিমা, শূন্য, নভ, অম্বর, অভ্র, অন্তরিক, অনন্ত। তারপর হচ্ছে আলো। আলো থেকে যে সকল সমর্থক শব্দগুলো পড়বেন আপনারা, সেগুলো হচ্ছে নূর, কিরণ, জ্যোতি, উদ্ভাস, দীপ্তি, দ্যুতি, বিভা, প্রভা, আভা, ভাতি। ঠিক আছে, পূবালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসারের পরীক্ষাতে 2014 সালের পরীক্ষাতে এটা আসছিল, এখান থেকে কোশ্চেন আলো থেকে। তাছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী কর্মকর্তা 2017 সালে পরীক্ষাতেও আসছিল, এখান থেকে কোশ্চেন।
এবং সেই সাথে বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী ইঞ্জিনিয়ার 2017 সালের পরীক্ষাতেও এখান থেকে কোশ্চেন আসছিল এই আলো থেকে। তারপর হচ্ছে আগুন। আগুন তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আগুন থেকে প্রায় পরীক্ষায় আসে। তা আগুনের সমর্থক শব্দগুলো হচ্ছে অগ্নি, অনল, হুতাশন, কৃষাণু, দহন, পাবক, পাবন, বহ্নি, সর্বভুক, সর্বসূচি, বৈশ্যানর, শিখা, জ্বালাময়ী। 36তম বিসিএস পরীক্ষাতে আসছিল, 33তম বিসিএস পরীক্ষাতে আসছিল, বাংলাদেশ ব্যাংকের এডি এর 2015 সালে পরীক্ষাতে আসছিল, পূবালী ব্যাংক লিমিটেডের অফিসার জেনারেলের 2014 সালে পরীক্ষাতেও আসছিল, বাংলাদেশ ব্যাংকের ক্যাশের 2016 সালে পরীক্ষাতেও আসছিল এবং আরও অসংখ্য অন্যান্য পরীক্ষাতেও আগুন থেকে কোশ্চেন আসছিল। তা আগুনটা খুবই গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে কাক আর কোকিল। কাক আর কোকিল এই দুইটাকে পাশাপাশি পড়তে হবে সবসময় মনে রাখার জন্য, কারণ এই দুইটা থেকে সবসময় যে কনফিউজিং সমার্থক শব্দটা আসে সেটা হলো পরভৃত না পরভৃত। পরভৃত শেষে যেটা খণ্ডত সেটা হচ্ছে কাক, আর পরভৃত শেষে যেটা ত সেটার অর্থ হচ্ছে কোকিল। ঠিক আছে, এই দুইটার মধ্যে সবসময় কনফিউশন লেগে থাকে স্টুডেন্টদের মাঝে। ঠিক আছে, এই জন্য কাক আর কোকিল এই দুইটা ভালোভাবে পড়তে হবে। কাকের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটা পড়লে হবে, একটা হচ্ছে বায়স আর একটা হচ্ছে পরভৃত। আর কোকিল, কোকিলের মধ্যে গুরুত্বপূর্ণ আছে অনেকগুলাই, পিক, পরভৃত, কাকপুষ্ট, পরপুষ্ট, অন্নপুষ্ট, বসন্ত দুধ, কলকণ্ঠ, মধুবন। ঠিক আছে, এগুলো সব বিভিন্ন পরীক্ষাতে আসছিল। সে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের অফিসার জেনারেল 2011 সালের পরীক্ষাতে আসছিল। আবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা 2013 সালের পরীক্ষাতেও আসছিল। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরীক্ষাতে 2009 সালেও এখান থেকে কোশ্চেন আসছিল। ঠিক আছে, তাই কাক কোকিল ভালোভাবে মনে রাখবেন। কাকটা আমি আবার বলতেছি, কাক কোকিল। কাক হচ্ছে বায়স, পরভৃত, শেষে খণ্ডেত, সেটা হচ্ছে কাক। কোকিল, কোকিলের হচ্ছে পিক, পরভৃত, শেষে হচ্ছে ত, পরভৃত। তারপর হচ্ছে কাকপুষ্ট, পরপুষ্ট, অন্নপুষ্ট, বসন্তদূত, কলকণ্ঠ, মধুবন। এখন হচ্ছে পাখি। এই পাখি সমার্থক শব্দটা গুরুত্বপূর্ণ। 10ম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2014 সালে পরীক্ষাতে আসছিল। আবার পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী 2016 সালে পরীক্ষাতে এই পাখি থেকে কোশ্চেন আসছিল। আবার বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির সহকারী ব্যবস্থাপক 2011 সালের পরীক্ষাতেও এই পাখি থেকে কোশ্চেন আসছিল। তো পাখিটা খুব গুরুত্বপূর্ণ। খেচর, পক্ষী, বিহগ, বিহঙ্গম, দিস, খগ, গরুর, এগুলো হচ্ছে পাখির সমার্থক শব্দ। ঠিক আছে, কনফিউশন লাগে হচ্ছে সবার মাঝে বিহগ, দিস এবং গরুর, এই তিনটা সমার্থক শব্দ নিয়ে। ঠিক আছে, এই জন্য এটা ভালোভাবে পড়বেন। খেচর, পক্ষী, বিহগ, বিহঙ্গম, দিস, খগ, গরুর। অনেক পরীক্ষাতেই আসে যে গরুর শব্দের অর্থ কী, অনেকে এটাকে গরু ভাবে। গরুর মানে হচ্ছে পাখি, পাখি বুঝায়। এখন হচ্ছে কন্যা আর হচ্ছে নারী, এই দুইটাকে পাশাপাশি পড়তে হবে মনে রাখার জন্য, কারণ এই দুইটার মধ্যে সবসময় কনফিউশন লেগে যায়। যে অনেকে ভাবে যে কন্যা যা নারীও সেটা, কিন্তু না, এই দুইটা পুরো ভিন্ন সমার্থক শব্দ এখানে। ঠিক আছে, কন্যার জন্য হচ্ছে তনয়া, সুতা, দুহিতা, আত্মজা, বালা, দরিকা, নন্দিনী, ঝি, পুত্রী। আর নারী, নারী হচ্ছে স্ত্রী, স্ত্রীলোক, রমণী, মহিলা, কামিনী, ভামিনী, অঙ্গনা, ললনা, অবলা, জেনানা, কান্তা, বামা, রামা, সামন্তনী, এরা হচ্ছে নারী। তাহলে নারীর সমর্থক শব্দ আর কন্যার সমর্থক শব্দ কিন্তু সম্পূর্ণ ভিন্ন, এটা কিন্তু মিল নাই। কন্যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক শব্দগুলো হচ্ছে যে সুতা, দুহিতা, আত্মজা, বালা, এই চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর নারীর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে চারটা, সেটা হচ্ছে অঙ্গনা, ললনা, অবলা, কান্তা, বামা আর রামা। এগুলো নারীর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে কপাল। কপালের সমার্থক শব্দগুলো গুরুত্বপূর্ণ। অদৃষ্ট, ললাট, ভাগ্য, ভালো, নসিব, নিয়তি, অলিক, বরাত। বরাত আর ললাট, নসিব, এই তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কপালের মধ্যে, এবং এটা 35তম বিসিএস রিটেন পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসছিল। আবার সেই সাথে ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 2013 সালের পরীক্ষাতেও আসছিল। আবার 7ম বেসরকারি প্রভাষক নিবন্ধন 2011 সালের পরীক্ষাতেও এটা আসছিল, এখান থেকে কপাল থেকে কোশ্চেন। তারপর এখন হচ্ছে কিরণ। কিরণের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে কর, প্রভা, জ্যোতি, আলো, অংশু, রশ্মি, ময়ূখ, দীপ্তি।
ঠিক আছে, কিরণ আর আগুনের মাঝে অনেকে কনফিউজিং লাগায় দেয়, কিন্তু কিরণ আর আগুন কিন্তু পুরা ভিন্ন। ঠিক আছে, এখন কিরণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কর, প্রভা, জ্যোতি, আলো, অংশু, রশ্মি, ময়ূখ, দীপ্তি। ঠিক আছে, ময়ূখ হচ্ছে এটা আনকমন, ময়ূখ দিয়ে দিতে পারে যে ময়ূখ এটা অর্থ কী? ময়ূখের অর্থ হচ্ছে আলো বা কিরণ। ঠিক আছে, ময়ূখ এটা দেখে, এই নামটা দেখে মনে হয় যে এটা কোনো পাখির নাম বা ময়ূরের নাম এরকম, কিন্তু আসলে এটা হচ্ছে বোঝায়, ময়ূখ অর্থ বোঝায় আলো বা কিরণ। তাই কিরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেক পরীক্ষাতে আসছিল। এই প্রাক প্রাথমিক সহকারী শিক্ষকের পরীক্ষাতে আসছিল। ঠিক আছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরীক্ষাতেও 2009 সালে আসছিল। এখন হচ্ছে ঘোড়া তো অসংখ্য পরীক্ষাতে আসছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা তত্ত্বাবধায়ক 2010-এর পরীক্ষাতে আসছিল। 11তম বেসরকারি প্রবাসক নিবন্ধন 2014 সালের পরীক্ষাতে আসছিল। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট অফিসার 2012 সালে পরীক্ষাতেও আসছিল। আবার পূবালী ব্যাংক লিমিটেড অফিসারের পরীক্ষাতেও আসছিল 2014 সালে এই ঘোড়া থেকে। ঠিক আছে, তাই ঘোড়াটা খুব গুরুত্বপূর্ণ। ঘোড়া থেকে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে মাতঙ্গ, অশ্ব, ঘোটক, বাজি, হয়, তুরঙ্গম। ঠিক আছে, আনকমন হচ্ছে এখানে মাতঙ্গ, বাজি আর হচ্ছে হয়, এই তিনটা সমার্থক শব্দ খুব গুরুত্বপূর্ণ। মাতঙ্গ, বাজি আর হচ্ছে হয়। এখন হচ্ছে এই সমার্থক শব্দটাও খুব গুরুত্বপূর্ণ। বাড়ি, বাটি, ভবন, নিকেতন, গৃহ, আলয়, আবাস, নিবাস, আগার, সদন, নিলয়, কুটির, বাসস্থান। পূবালী ব্যাংক লিমিটেড ক্যাশের পরীক্ষাতে আসছিল 2011 সালে। আবার এই জুনিয়র অফিসার জেনারেলের পরীক্ষাতেও আসছিল 2012 সালে ঘর থেকে। তাছাড়া পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নিয়োগের 2014 সালে পরীক্ষাতেও আসছিল। অর্থ মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনিক কর্মকর্তা 2004 সালে পরীক্ষাতেও ঘর থেকে প্রশ্ন আসছিল। ঠিক আছে, তা আমি আবার বলতেছি, ঘরেরগুলো হচ্ছে বাড়ি, বাটি, ভবন, নিকেতন, গৃহ, আলয়, আবাস, নিবাস, আগার, সদন, নিলয়, কুটির, বাসস্থান। ঠিক আছে, এখানে এই গ্রিন কালারে হাইলাইট করে দেওয়াগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবগুলোই গুরুত্বপূর্ণ, তার মধ্যে গ্রিন কালারে হাইলাইট করে দেওয়াগুলো হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ, তাই এগুলো আরও ভালোভাবে করে পড়ে ফেলবেন। এখন হচ্ছে সূর্য ও চাঁদ, এই দুইটাকে পাশাপাশি পড়তে হবে মনে রাখার জন্য। ঠিক আছে, কারণ এই দুইটার মাঝেই কনফিউশন লেগে যায়, যে চলে আসলো তপনের অর্থ কী? সূর্য না চাঁদ। শীতকরের অর্থ কী? সূর্য নাকি চাঁদ? ঠিক আছে, এই দুইটার মাঝেই সবার কনফিউশন লেগে যায়। আচ্ছা, এখন হচ্ছে সূর্যের সমার্থক শব্দগুলো হচ্ছে রবি, সবিতা, কিরণমালী, অরুণ, মিহির, মিত্র, দিবাকর, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, দীননাথ, দিবাবসু, অর্ক, ভানু, অংশু, প্রভাকর, দিনপতি। আর চাঁদের গুলি হচ্ছে চন্দ্র, চন্দ্রমা, সুধাংশু, হিমাংশু, শীতাংশু, ইন্দু, বিধু, হিমকর, নিশাকর, সুধাকর, শীতকর, শশধর, নিশাপতি, কলানিধি, শশঙ্কা, মৃগাঙ্ক, রজনীকান্ত, দ্বিজরাস, কুমুদনাথ, সোম, শশী, সুধাময়, রাকেশ। ঠিক আছে, এই সূর্য আর চাঁদ এগুলো থেকে কোশ্চেন প্রায় 90% সময়ই আসে। যদি সমার্থক শব্দ থেকে কোশ্চেন করা হয় তাহলে সূর্য, চাঁদ, আকাশ, পৃথিবী এই চারটা থেকে কোশ্চেন প্রায় চলে আসে। এই চারটা খুব ভালোভাবে পড়তে হবে। এখন হচ্ছে মেঘ থেকে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে জলদ, অম্বুধর, কাদম্বিনী, অভ্র, তয়দ, নিরধর, বারিদ, জলধর, নিরদ, অম্বুবাহ, অম্বুবাহী, পয়দ, ঘন, জিমুত। ঠিক আছে, মেঘের মধ্যে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিমুত, ঘন, নিরদ, অভ্র, কাদম্বিনী। এই পাঁচটা শব্দ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, অনেকে কাদম্বিনী দেখলে ভাবে এটা হচ্ছে নদী বা জল, কিন্তু আসলে এটা হচ্ছে মেঘের সমার্থক শব্দ হচ্ছে এই কাদম্বিনী। এখন হচ্ছে জলের সমার্থক শব্দ হচ্ছে পানি, অম্বু, অপ, নীর, বারি, সলিল, পয়, উদক, তয়, প্রাণদ, বারুণ। ঠিক আছে, এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অপ, নীর, সলিল, পয়, তয়। এই পাঁচটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জলের সমার্থক শব্দগুলোর মধ্যে। এখন হচ্ছে
নদীর সমার্থক শব্দগুলো হচ্ছে স্রোতস্বিনী, নির্ঝরিণী, প্রবাহিনী, তরঙ্গরিণী, শৈবালিনী, মন্দাকিনী, কল্লোলিনী, কলস্বিনী, তটিনী, কুলবতী, গাং, সরিত, সমুদ্রকান্তা। নদী থেকে তো অসংখ্যবার অসংখ্য পরীক্ষাতে আসছিল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরীক্ষাতে আসছিল, ঠিক আছে। আবার হচ্ছে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাতেও আসছিল 2009 সালে। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক 2012 সালে পরীক্ষাতে আসছিল। ষষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন 2010 সালে পরীক্ষাতে আসছিল। সোনালী ব্যাংক লিমিটেড অফিসার 2010 সালে পরীক্ষাতেও আসছিল। সিটি ব্যাংক লিমিটেড প্রবেশনারি অফিসার 2011 সালে পরীক্ষাতেও আসছিল। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরীক্ষাতেও আসছিল। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সিনিয়র অফিসার পরীক্ষাতেও আসছিল। পানি উন্নয়ন বোর্ড পরীক্ষাতেও আসছিল। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের অধীনে অডিটরের পরীক্ষাতেও 2014 সালে আসছিল। আবার 35তম বিশেষ পরীক্ষাতে তো আসছেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা তত্ত্বাবধায়ক 2005 সালে পরীক্ষাতেও আসছিল। ঠিক আছে, অসংখ্য পরীক্ষাতে এই পানি থেকে, ঠিক আছে, কোশ্চেন চলে আসে। তাই পানি খুবই গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ সমার্থক শব্দগুলো হচ্ছে ধরা, ধরিত্রী, ধরাধাম, ধরণী, ধরাতল, বসুন্ধরা, বসুমতী, বসুধা, বসুমাতা, ভূলোক, ভুবন, ভূতল, উর্বী, বিশ্ব, জগৎ, ক্ষিতি, ক্ষিতিতল, মর্ত, দুনিয়া, মহি, মেদিনী, পৃথ্বী, অদিতি, অবনী, অখিল, মর্ত, জাহান। পৃথিবী থেকে প্রিভিয়াস পরীক্ষাগুলোতে এত কোশ্চেন আসছে যে এটা বলে শেষ করার মতো না, ঠিক আছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরীক্ষাতে আসছে, প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষাতে আসছে 2012 সালে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরীক্ষাতে আসছে, 31তম বিশেষ পরীক্ষাতে আসছে, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সহকারী 2010 সালে পরীক্ষাতে আসছে, টেলিফোন বোর্ডের সহকারী পরিচালকের পরীক্ষাতে আসছে, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক 2011 সালে পরীক্ষাতেও আসছে, 10ম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে আসছে, 8ম বেসরকারি প্রভাষক নিবন্ধন 2012 সালে পরীক্ষাতে আসছে। এই পৃথিবী থেকে, ঠিক আছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পাঁচটা, সে পাঁচটা হচ্ছে ধরণী, ভূতল, উর্বী, ক্ষিতি, আর হচ্ছে এই অদিতি, আর অবনী। এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পৃথিবীর মধ্যে, পৃথিবীর সমার্থক শব্দগুলোর মধ্যে। তবে সবগুলো আপনার মনে রাখতে হবে। এখন হচ্ছে পর্বত। পৃথিবী আর পর্বতের মধ্যে কনফিউশন লেগে যায় এরকম অনেক শব্দ আছে, ঠিক আছে। যেমন সবচেয়ে বেশি হলো ক্ষিতিধর। ক্ষিতিধর এটার অর্থ হচ্ছে পর্বত, কিন্তু ক্ষিতি অর্থ হচ্ছে পৃথিবী, আর ক্ষিতিধর হচ্ছে পর্বত, ঠিক আছে। পর্বতের মধ্যে গুরুত্বপূর্ণগুলো হচ্ছে ক্ষিতিধর, মেদিনীধর, ঠিক আছে। যেমন মেদিনী অর্থ হচ্ছে পৃথিবী, কিন্তু মেদিনীধর অর্থ হচ্ছে পর্বত। এই মেদিনী বা ক্ষিতি এই শব্দগুলোর সাথে ধর শব্দ যুক্ত হলেই তখন এটা মিনিং হয়ে যায় হচ্ছে পর্বত, ঠিক আছে। তাহলে পর্বতের গুরুত্বপূর্ণ সমার্থক শব্দগুলো হচ্ছে ক্ষিতিধর, মেদিনীধর, মহীধর, ভূধর, ঠিক আছে, নগ, শৈল, গিরি, অদ্রি, অচল। এই পর্বত থেকেও প্রিভিয়াস অসংখ্য পরীক্ষাতে আসছে। বাংলাদেশ হাউস বিল্ডিংয়ের পরীক্ষাতে আসছে, বাংলাদেশ টেলিভিশনের রিসার্চ অফিসার পরীক্ষাতে আসছে, বাংলাদেশ ব্যাংকের অফিসার পোস্টের পরীক্ষাতে আসছে, প্রাথমিক বিদ্যালয়ে 2013 সালে সহকারী শিক্ষকের পরীক্ষাতে আসছে, বাংলাদেশ তেল গ্যাসের পরীক্ষাতে আসছে উচ্চমানের সহকারী এই পোস্টে 2017 সালে পরীক্ষাতে আসছিল। আইসিবি ব্যাংক লিমিটেড অফিসার 2011 সালে পরীক্ষাতেও আসছে। ষষ্ঠ বেসরকারি প্রভাষক নিবন্ধন 2010 পরীক্ষাতে আসছে, এবং অসংখ্য পরীক্ষাতে এই পর্বত থেকে কোশ্চেন আসছে। তাই পর্বতটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই পর্বত আর পৃথিবীর মধ্যেই কনফিউশন লেগে যায়, এরকম সব সমার্থক শব্দ পরীক্ষা দিয়ে দিবে। তাই ভালোভাবে পৃথিবী আর পর্বত ভালোভাবে পড়ে ফেলবেন। এখন হচ্ছে বায়ুর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অনিল, পবন, সমীরণ, মরুত এবং মরুদ খণ্ডে ত এবং ত দুটোই সঠিক, ঠিক আছে, বায়ুর মধ্যে এগুলা। বৃক্ষর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে পাদপ, তরু, বিটপি, অটবি, মহিরু, পল্লবী, শিখরী, পর্ণি। এগুলো সব হচ্ছে বৃক্ষের গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ। এখন হচ্ছে মৌমাছি বা ভ্রমরের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অলি, ভৃঙ্গ, ষটপদ, শিলিমুখ, দ্বিরেফ।
এগুলো সব হচ্ছে মৌমাছির সমার্থক শব্দ। অলি, ভৃঙ্গ, ষটপদ, শিলিমুখ, দ্বিরেফ। এখন হচ্ছে সমুদ্র। সমুদ্রের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্ণব, জলধি, জলনিধি, গাভ, সিন্ধু, রত্নাকর, বারিধি, পারাবার, জিমুত, নীলাম্বু, অম্বুধি, উধতি, উধধি। ঠিক আছে, এগুলো খুব গুরুত্বপূর্ণ সমুদ্রের মধ্যে। প্রিভিয়াস অসংখ্য পরীক্ষাতে সমুদ্র থেকে প্রশ্ন আসছিল। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরীক্ষাতে আসছিল, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পরীক্ষাতে আসছিল 2012 সালে, জাতীয় ভোক্তা অধিকারের পরীক্ষাতে আসছিল 2013 সালে, আবার অষ্টম বেসরকারি শিক্ষক নিবন্ধন 2012 সালে পরীক্ষাতেও আসছিল, সোনালী ব্যাংক লিমিটেড অফিসারের 2010 সালে পরীক্ষাতেও আসছিল। সো অসংখ্য পরীক্ষাতে সমুদ্র থেকে কোশ্চেন আসছে, তাই সমুদ্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনাদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ এখানে দিয়ে দেওয়া হলো, যেগুলো প্রিভিয়াস বিভিন্ন পরীক্ষাতে আসছে। গুরুত্বপূর্ণ এই 20টা সমার্থক শব্দ বাদ দেও, ঠিক আছে, এগুলো দিয়ে দেওয়া হলো। এখন অরুণতদ, ওই অরুণতদ শব্দের অর্থ কী? এটার অর্থ হচ্ছে মর্মান্তিক। ঠিক আছে। অনন্তর, অনন্তর শব্দের অর্থ হচ্ছে অতঃপর। অভিরাম, অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর। অত্যহিত, অত্যহিত শব্দের অর্থ হচ্ছে অতি অনিষ্ট। আবিল, আবিল শব্দের অর্থ হচ্ছে কলুষিত। পন্স, পন্স কোন ফলের নাম? পন্স হচ্ছে কাঁঠাল, কাঁঠালের একটা নাম হচ্ছে পন্স। নিকুঞ্জ, নিকুঞ্জ বলতে বোঝা হচ্ছে বাগান। দৌবারিক, দৌবারিক শব্দ দ্বারা কি বোঝায়? দৌবারিক শব্দ হচ্ছে দারোয়ান। দৌবারিক মানে হচ্ছে দারোয়ান। রিজু, রিজু এর অর্থ হচ্ছে সোজা। ঠিক আছে, অনেকে রিজু ভাবে বাঁকা, কিন্তু না, রিজু মানে হচ্ছে সোজা। তক্ষক, তক্ষক এই শব্দের অর্থ হচ্ছে সুতার। ভিষক, ভিষক শব্দের অর্থ হচ্ছে চিকিৎসক। ভিষক শব্দের অর্থ হচ্ছে কি? চিকিৎসক। ইত্তেফাক, ইত্তেফাক শব্দের অর্থ হচ্ছে সম্প্রীতি। আর ইনকিলাব, ইনকিলাব শব্দের অর্থ হচ্ছে বিপ্লব বা আন্দোলন বোঝায়। তাহলে ইত্তেফাক হচ্ছে সম্প্রীতি, ইনকিলাব হচ্ছে বিপ্লব বা আন্দোলন। বিরাগী, বিরাগী শব্দ দ্বারা বোঝা হচ্ছে উদাসীন। বামেতর, বামেতর শব্দ দ্বারা বোঝা হচ্ছে ডান, মানে ডান দিক, ডান। মুখ চোরা, মুখ চোরা মানে বুঝে হচ্ছে যে লাজুক। অনিক, অনিক শব্দ দ্বারা বুঝে হচ্ছে সৈনিক। অনেক শব্দ দ্বারা বুঝে হচ্ছে সৈনিক বা সৈন্যদল। আভরণ, আভরণ শব্দের অর্থ হচ্ছে অলংকার। উপরোধ, উপরোধ এর মানে হচ্ছে অনুরোধ। উপাধান, উপাধান মানে হচ্ছে বালিশ। এপিটাফ, এপিটাফ মানে হচ্ছে সমাধি লিপি। ঐকতান, ঐকতান দিয়ে বোঝা হচ্ছে সমস্বর। লাস্ট, সবার শেষ আজকে, সেটা হচ্ছে কিরিট। কিরিট শব্দের অর্থ হচ্ছে মুকুট। ঠিক আছে, সমর্থক শব্দ হচ্ছে এই পর্যন্তই। অ্যাটেস্টেড, সত্যায়িত। 43তম বিসিএস পরীক্ষাতে এবং 40তম বিসিএস পরীক্ষাতে এটা এসেছিল। নাল অ্যান্ড ভয়েড অর্থ হচ্ছে বাতিল। 38তম বিসিএস পরীক্ষাতে আর হলো 36তম বিসিএস পরীক্ষাতে এটা এসেছিল। সাবকনশাস, অবচেতন, 32তম বিসিএস পরীক্ষাতে এসেছিল। অ্যানাটমি, শারীরবিদ্যা, 30তম বিসিএস পরীক্ষাতে এটা এসেছিল। এক্সাইজ ডিউটি, আবগারি শুল্ক। বুকিং, সংরক্ষণ, লিখিত, 34তম বিসিএস পরীক্ষাতে এটা এসেছিল। এক্সিকিউট, নির্বাহ করা। ডিড, দলিল। নোটিফিকেশন, প্রজ্ঞাপন। কোয়ার্টারলি, ত্রৈমাসিক। অ্যাজেন্ডা, আলোচ্যসূচি। বিবলিওগ্রাফি, গ্রন্থপঞ্জি। অ্যাব্রোগেট, রদ করা। অ্যাব্রোগেট, রদ করা, লিখিত, 34তম বিসিএস পরীক্ষাতে এটা এসেছিল।
আর বিবলিওগ্রাফি অর্থ হচ্ছে গ্রন্থপুঞ্জি। কাস্টম, প্রথা, কাস্টম অর্থ হচ্ছে প্রথা, 37তম বিসিএস পরীক্ষাতে এসেছিল। কনজিউমার গুডস, ভোগ্যপণ্য, 35তম বিসিএস পরীক্ষাতে এটা এসেছিল। ফেস ভ্যালু, অভিহিত মূল্য, লিখিত 31তম বিসিএস পরীক্ষাতে এটা এসেছিল। ফেস ভ্যালু, অভিহিত মূল্য। নির্ঘণ্ট অর্থাৎ ইন্ডেক্স, ইন্ডেক্সের অর্থ হচ্ছে নির্ঘণ্ট। অডিট, অডিটের অর্থ হচ্ছে পরিবীক্ষণ, অডিটের অর্থ হচ্ছে টার্মিনোলজি হচ্ছে পরিবীক্ষণ। অ্যাটর্নিশিপ, অ্যাটর্নিশিপের পরিভাষা হচ্ছে মোক্তারনামা, অ্যাটর্নিশিপের পরিভাষা হচ্ছে মোক্তারনামা। প্রিভিলেজ, প্রিভিলেজ অর্থ প্রাধিকার, প্রিভিলেজ অর্থ হলো প্রাধিকার, অনেকে ভুলে অগ্রাধিকার দিতে পারে কিন্তু সেটা না, হবে প্রাধিকার। অর্ডিন্যান্স, অর্ডিন্যান্স অর্থ হলো অধ্যাদেশ, লিখিত 30তম বিসিএস পরীক্ষাতে আসছিল। অর্ডিন্যান্স অর্থ হলো অধ্যাদেশ। এস্টিমেট, এস্টিমেট অর্থ হলো প্রাক্কলন, এস্টিমেট অর্থ হলো প্রাক্কলন। ডেপুটেশন, ডেপুটেশন অর্থ হলো প্রেষণ, ডেপুটেশন অর্থ হলো প্রেষণ। সার্কুলার, সার্কুলার অর্থ হলো পরিপত্র, লিখিত 29তম বিসিএস পরীক্ষাতে আসছিল। সার্কুলার অর্থ হচ্ছে পরিপত্র, এটা কিন্তু বিজ্ঞাপন না। নোটিফিকেশন অর্থ হচ্ছে বিজ্ঞাপন, নোটিফিকেশন অর্থ হচ্ছে প্রজ্ঞাপন, কিন্তু সার্কুলার অর্থ হচ্ছে পরিপত্র। সার্কুলার অর্থ বিজ্ঞপ্তিও হয় কিন্তু বিজ্ঞাপন না, বিজ্ঞপ্তি। অ্যাকুইজিশন, অ্যাকুইজিশন অর্থ হচ্ছে অভিযুক্তকরণ, অ্যাকিউজিশন অর্থ অভিযুক্তকরণ, 28তম লিখিত 28তম বিসিএস পরীক্ষাতে আসছিল। অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট অর্থ হচ্ছে সংশোধনী, লিখিত 28তম বিসিএস পরীক্ষাতে এটা এসেছিল। অ্যামেন্ডমেন্ট অর্থ হচ্ছে সংশোধনী। লিখিত 27তম বিসিএসে এর পরের 10টা এসেছিল। অ্যালটমেন্ট অর্থ হলো বরাদ্দ, ব্যাংকরাপ্ট অর্থ হলো দেউলিয়া, চার্টার অর্থ হলো সনদ, এমবার্গো, এমবার্গো অর্থ হলো নিষেধাজ্ঞা, অম্বুডসম্যান অর্থ হলো ন্যায়পাল, রেফারেন্ডাম অর্থ হলো গণভোট, সাব জুডিস অর্থ হলো বিচারাধীন, ইনঅগারেশন অর্থ হলো অভিষেক, ইনঅগারেশন অর্থ হলো অভিষেক, এন্টারপ্রাইজ অর্থ হলো সাহসী উদ্যোগ, ডেডলক অর্থ হলো অচলাবস্থা বা অচলাবস্থা। তো 10টা খুব গুরুত্বপূর্ণ এবং একটু ব্যতিক্রম। আবার বলতেছি, অ্যালটমেন্ট, অ্যালটমেন্ট অর্থ হলো বরাদ্দ, ব্যাংকরাপ্ট দেউলিয়া, চার্টার সনদ, এমবার্গো নিষেধাজ্ঞা। চার্টার হলো সনদ, এমবার্গো হলো নিষেধাজ্ঞা, অম্বুডসম্যান ন্যায়পাল, রেফারেন্ডাম গণভোট, রেফারেন্ডাম গণভোট, সাবজুডিস বিচারাধীন, সাবজুডিস বিচারাধীন, ইনঅগারেশন অভিষেক, ইনঅগারেশন অভিষেক, এন্টারপ্রাইজ সাহসী উদ্যোগ, এন্টারপ্রাইজ সাহসী উদ্যোগ, ডেডলক অচলাবস্থা, ডেডলক অচলাবস্থা। নর্থ ওয়েস্টার্লাইস, এটার অর্থ হচ্ছে কালবৈশাখী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020 সালে এটা আসছিল। নর্থ ওয়েস্টার্লাইস কালবৈশাখী। অর্ডিন্যান্স অর্থ হলো সমরাস্ত্র। হোয়াইট এলিফ্যান্ট অর্থ হলো ব্যয়বহুল। বাজেট শব্দের মূল অর্থ হলো বন্টন। কোঅপটেড, কোঅপটেড অর্থ হলো সহযোজিত, এটা কিন্তু ব্যতিক্রম। কোঅপটেড এটা অর্থ হলো সহযোজিত, এটা কিন্তু সংযুক্ত না বা সংযোজিত না, সহযোজিত। কোঅপটেড সহযোজিত। হ্যান্ডআউট, হ্যান্ডআউট অর্থ হচ্ছে জ্ঞাপনপত্র,
এটা কিন্তু হস্তলিখিত কোনো পত্র না বা প্রচারপত্র না, এটা হলো জ্ঞাপনপত্র, হ্যান্ড আউট জ্ঞাপনপত্র। প্রিলিমিনারি, প্রিলিমিনারি এই শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিক। প্রিলিমিনারি শব্দের অর্থ হচ্ছে প্রারম্ভিক। সেক্রেটারি, সেক্রেটারি এর শব্দের অর্থ হচ্ছে সচিব। এ টু জেড, এ টু জেড অর্থ হলো সম্পূর্ণভাবে। অ্যালোকেশন, অ্যালোকেশন অর্থ হলো বরাদ্দ, বরাদ্দকারী বা অনুদান না, বরাদ্দ। অ্যালোকেশন অর্থ হলো বরাদ্দ। অ্যাডহক, অ্যাডহক অর্থ হলো তদর্থক, অ্যাডহক অর্থ হলো তদর্থক। এডিশন অর্থ হলো সংস্করণ, এডিশন অর্থ হলো সংস্করণ। ভিভিড অর্থ হলো প্রাণবন্ত, ভিভিড অর্থ হলো প্রাণবন্ত। গ্রাফিক, গ্রাফিক মানে হচ্ছে নকশা, এটা কিন্তু অঙ্কন না, এটা অর্থ হলো নকশা, নকশা বা চিত্রলেখ, নকশা বা চিত্রলেখ। ব্যালেড, ব্যালেড অর্থ হলো গীতিকা। এক্সাইজ ডিউটি, এক্সাইজ ডিউটি অর্থ হলো আবগারি শুল্ক। ম্যানিফেস্টো, ম্যানিফেস্টো অর্থ হলো ইশতেহার, ম্যানিফেস্টো এর অর্থ হলো ইশতেহার। ডায়ালেক্ট, ডায়ালেক্ট শব্দের অর্থ হলো উপভাষা, এটা কিন্তু স্থানীয় ভাষা না, উপভাষা। ফিলোলজি, ফিলোলজি অর্থ হলো ভাষাবিদ্যা, এটা কিন্তু ধ্বনিবিদ্যা না, এটা হলো ভাষাবিদ্যা। ফিলোলজি এর অর্থ হলো, পরিভাষা হলো ভাষাবিদ্যা। হ্যাভেনলি বডি, হ্যাভেনলি বডি এর অর্থ হলো জ্যোতিষ্ক, এটা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষাতে আসছিল 2019 সালে। হ্যাভেনলি বডি এর অর্থ হলো জ্যোতিষ্ক। সেম্যান্টিক্স এর অর্থ হলো অর্থতত্ত্ব, সেম্যান্টিক্সের অর্থ হলো অর্থতত্ত্ব। ম্যানুস্ক্রিপ্ট এর অর্থ হলো পাণ্ডুলিপি, ম্যানুস্ক্রিপ্টের অর্থ হলো পাণ্ডুলিপি। ইয়োলোডগ, ইয়োলোডগ এর অর্থ হলো হীন ব্যক্তি, দুর্বল ব্যক্তি বা দুশ্চরিত্র ব্যক্তি না, এটা হলো হীন ব্যক্তি। ইয়োলোডগ হীন ব্যক্তি। প্রোথিসিস, প্রোথিসিস এর অর্থ হচ্ছে আদি সরাগম, প্রোথিসিস এর পরিভাষা হচ্ছে আদি সরাগম। এপিকারিজম, এপিকারিজম এর পরিভাষা হচ্ছে ভোগবাদ, এপিকারিজম মানে ভোগবাদ। এপিক অর্থ মহাকাব্য, এপিক অর্থ মহাকাব্য। স্কেজিউল এর অর্থ হচ্ছে তফসিল, স্কেজিউল এর অর্থ হচ্ছে তফসিল, স্কেজিউল বা শিডিউল যেভাবে উচ্চারণ করেন, অর্থ হলো তফসিল। করিগেন্ডাম এর অর্থ হচ্ছে শুদ্ধিপত্র। ইনভয়েস অর্থ হলো চালান, যুব উন্নয়ন অধিদপ্তর 2018 সালে পরীক্ষাতে আসছিল। ইনভয়েস এর পরিভাষা হচ্ছে চালান। ডাইভালস এর অর্থ হচ্ছে প্রকাশ করা, ডাইভালস এর অর্থ হচ্ছে প্রকাশ করা। গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশল 2018 সালে পরীক্ষাতে আসছিল। ডাইভালস এর অর্থ হচ্ছে প্রকাশ করা। অ্যানেক্স, অ্যানেক্সের অর্থ হচ্ছে বাংলা পরিভাষা হলো পরিশিষ্ট, অ্যানেক্স মানে পরিশিষ্ট, ANNEX, অ্যানেক্স। ক্যাম্পেইন, ক্যাম্পেইনের অর্থ হচ্ছে প্রচার ভিশন, ক্যাম্পেইনের অর্থ হচ্ছে প্রচার ভিশন। কোটা, কোটা এর অর্থ হচ্ছে যথাংশ, কোটার অর্থ কিন্তু জাতিবিদ্বেষ না, কোটা এর অর্থ হচ্ছে যথাংশ। ভিরিল, ভিরিলের অর্থ হচ্ছে পুরুষোচিত, ভিরিল VIRIL, ভিরিলের অর্থ হচ্ছে পুরুষোচিত। উইজডম, উইজডমের অর্থ হচ্ছে প্রজ্ঞা, জ্ঞান মেধা বা বুদ্ধি বিবেচনা এগুলো না, এটার এক্স্যাক্ট বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞা, উইজডমের বাংলা পরিভাষা হলো প্রজ্ঞা। ব্লু প্রিন্ট এর অর্থ হলো প্রতিচিত্র, ব্লু প্রিন্ট এটার অর্থ হলো প্রতিচিত্র। হরাইজন্টাল এটার অর্থ হলো অনুভূমিক, হরাইজন্টাল এটার অর্থ হলো অনুভূমিক। অ্যাবরিজিনাল এটার পরিভাষা হচ্ছে আদিবাসী, অ্যাবরিজিনাল এটার পরিভাষা হচ্ছে আদিবাসী। পপুলাস, পপুলাসের পরিভাষা হচ্ছে জনবহুল,
জনসংখ্যা না বা জনসাধারণ না, এটা হলো জনবহুল। পপুলাস এর বাংলা পরিভাষা হচ্ছে জনবহুল। প্লিডিংসের অর্থ হচ্ছে আর্জি বা লিখিত জবাব। প্লিডিংস এর পরিভাষা হচ্ছে আর্জি বা লিখিত জবাব। পোস্টেজের অর্থ হচ্ছে ডাকমাশুল। পোস্টেজের পরিভাষা হচ্ছে ডাকমাশুল। প্লিডিংস হচ্ছে আর্জি ও লিখিত জবাব। গ্র্যাচুইটি, এটার অর্থ হচ্ছে আনুতোষিক এবং পারিতোষিক দুইটাই হয়। গ্র্যাচুইটি এটার বাংলা পরিভাষা আনুতোষিক পারিতোষিক দুইটাই হয়। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের পরীক্ষাতে আসছিল অফিসার পদের 2017 সালে। পুরিটানিজম এর অর্থ হচ্ছে অতিনৈতিকতা। পুরিটানিজম এর বাংলা পরিভাষা হচ্ছে অতিনৈতিকতা। ট্রান্সলিটারেশন এটার পরিভাষা হচ্ছে প্রতিবর্ণীকরণ। ট্রান্সলিটারেশন এটা পরিভাষা হচ্ছে প্রতিবর্ণীকরণ। ফাইলিং এটার অর্থ হচ্ছে নথিভুক্তি। ফাইলিং মানে হচ্ছে নথিভুক্তি, নথি দাখিল বা নথি খাতা না। তো ফাইলিংয়ের বাংলা পরিভাষা হলো নথিভুক্তি। হাইব্রিডের অর্থ হচ্ছে সংকর। ইন্ডিজেনাসের অর্থ হচ্ছে স্বদেশী। ইন্ডিজেনাস এটার অর্থ হচ্ছে স্বদেশী। অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে পরীক্ষাতে আসছিল 2011 সালে। ইন্ডিজেনাস শব্দটির অর্থ হলো স্বদেশী। আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপে আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে আমরা বিসিএস এবং ব্যাংকের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা এই 47তম বিসিএস এর প্রিলিমিনারি কোর্সের 14তম লেকচার নিয়ে আলোচনা করব। আর এই লেকচারে আমরা বাক্য সংকোচন অর্থাৎ এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব। বিগত 15 বছরে যত বাক্য সংকোচন অর্থাৎ এক কথায় প্রকাশ এই সরকারি চাকরির পরীক্ষাগুলোতে যে এসেছিল সেগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে এবং সেই সাথে আরও কিছু বাক্য সংকোচন এখানে দিয়ে দেওয়া হলো। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সেই সাথে আপনাদের কারো যদি লেকচার 1 থেকে 13 দরকার পড়ার জন্য, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যাবেন, সেখানে দেওয়া আছে ভিডিওগুলো অবশ্যই দেখে ফেলবেন। সেই 1 থেকে 13 পর্যন্ত ভিডিওগুলোতে গণিত এবং বাংলা সাহিত্য নিয়ে সম্পূর্ণ আলোচনা করা হয়েছিল। তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। নিন্দা করার ইচ্ছা, জুগুপ্সা। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, সাপদ সংকুল। জানার ইচ্ছা, জিজ্ঞাসা। যা দীপ্তি পাচ্ছে, দেদীপ্যমান। চক্ষুষ সম্মুখে সংঘটিত, চাক্ষুষ। যে ভবিষ্যৎ না দেখেই কাজ করে, অবিমৃষ্যকারী। পাখির ডাক, কুজন। যে ভবিষ্যতের কথা চিন্তা না করে, অপরিণামদর্শী। হাতির ডাক, বৃংহন বা বৃংহতি। কাচের তৈরি বাড়ি, শীষমহল। কাজে যার অভিজ্ঞতা আছে, করিতকর্মা। হরিণের চামড়া, অজিন। কি করতে হবে তা বুঝতে না পারা, কিংকর্তব্য বিমূঢ়। যা বলা হয়নি, অনুক্ত। অশ্বের ডাক, রেশা। অন্য দেশ, দেশান্তর। কুকুরের ডাক, বুককন। গরুর খুরে চিহ্নিত স্থান, গোষ্পদ। যা পূর্বে দেখা যায়নি, অদৃষ্টপূর্ব। যা সহজে পাওয়া যায় না, দুর্লভ বা দুষ্প্রাপ্য। একই গুরুর শিষ্য, সতীর্থ। কুকুরের ডাক, বুককন। অক্ষির সমীপে, সমক্ষ। যা পূর্বে দেখা যায়নি, অদৃষ্টপূর্ব। ময়ূরের ডাক, কেকা। যে নারীর হাসি সুন্দর, সুস্মিতা। অহংকার নেই যার, নিরহংকার। বাঘের চামড়া, কীর্তি। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি, ইতিহাসবেত্তা।
সমুদ্রের ঢেউ, উর্মি। অল্প কথা বলে যে, মৃতভাষী বা অল্পভাষী। বিদ্যা আছে যার, বিদ্বান। অক্ষির সম্মুখে, প্রত্যক্ষ। ডালিমের কুড়ি, আনারকলি। সিংহের ডাক, হুংকার। যা অতি দীর্ঘ নয়, নাতি দীর্ঘ। ক্ষমা করার ইচ্ছা, তিতিক্ষা বা চিক্ষমিষা। মধু পান করে যে, মধুপ। ভাতের অভাব, হাভাতে। বিনা ঝঙ্কার, নিক্কণ। যা চিরস্থায়ী নয়, নশ্বর। যে সব কিছু খায়, সর্বভুক। ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। যে নারীর চোখ সুন্দর। সুচয়না। হাতির বাসস্থান, গজ গৃহ। পাখির কলরব, কুজন। যা হবই, অবশ্যই। যা পূর্বে ঘটেনি, অভূতপূর্ব। গোপন করার ইচ্ছা, জুগুপ্সা। সাপের খোলস, নির্মোক। অনেকের মধ্যে একজন, অন্যতম। মহান যে নারী, মহীয়সী। নূপুরের শব্দ, নিক্কণ। বীণার ধ্বনি, নিক্কণ। নূপুরের শব্দ আর বীণার ধ্বনি দুইটার অর্থই সেম, নিক্কণ। প্রবেশ করার ইচ্ছা, বিবিক্ষা। শুভক্ষণে জন্মজার, ক্ষণ জন্মা। আদি হতে অন্ত পর্যন্ত, আদ্যপান্ত বা আদ্যন্ত। বরণ করার যোগ্য, বরণীয় বা বরেণ্য। উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুৎপন্নমতি। আপনাকে কেন্দ্র করে চিন্তা হলো আত্মকেন্দ্রিক। ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। যা কষ্টে লাভ করা যায়, দুর্লভ। উপকারীর অপকার করে যে, কৃতঘ্ন। মেঘের ধ্বনি, জিমুত মন্দ্র। মেঘের ধ্বনি, জিমুত মন্দ্র। অপকার করার ইচ্ছা, অপচিকিৎসা। অপকার করার ইচ্ছা, অপচিকিৎসা। বেঁচে থাকার ইচ্ছা, জিজিবিষা। একটা অপচিকিৎসা, আরেকটা হলো জিজিবিষা। অপকার করার ইচ্ছা, অপচিকিৎসা। বেঁচে থাকার ইচ্ছা, জিজিবিষা। মেঘের ডাক, জিমুত মন্দ্র। মেঘের ডাক ধ্বনি সেম, জিমুত মন্দ্র। অন্য গ্রাম, গ্রামান্তর। হনন করার ইচ্ছা, জিঘাংসা। হাতির শাবক, করভ। করভ। হাতির শাবক, করভ। যা পূর্বে শোনা যায়নি, অশ্রুতপূর্ব। বলার ইচ্ছা, বিবক্ষা। বলার ইচ্ছা, বিবক্ষা। ক্ষমার যোগ্য, ক্ষমার্হ। সেবা করার ইচ্ছা, শুশ্রূষা। সেবা করার ইচ্ছা, শুশ্রূষা। আচারে নিষ্ঠা আছে যার, আচারনিষ্ঠ। ইন্দ্রিয়কে জয় করেন যিনি, জিতেন্দ্রিয়। ঈষৎ আমিষ গন্ধ যার, আষ্টে। উপকারীর অপকার করে যে, কৃতঘ্ন। উপকারীর উপকার স্বীকার করে না যে, অকৃতজ্ঞ। উপকারীর উপকার স্বীকার করে যে, কৃতজ্ঞ। উপকারীর অপকার করলে হয় কৃতজ্ঞ, আর উপকারীর উপকার স্বীকার না করলে হয় অকৃতজ্ঞ। এক থেকে শুরু করে ক্রমাগত, একাদিক্রমে। জীবিত থেকেও যে মৃত, জীবন মৃত। যা কষ্টে জয় করা যায়, দুর্জয়। আর যা কষ্টে লাভ করা যায়, দুর্লভ। কষ্টের পর জয় থাকলে দুর্জয়, আর কষ্টটা লাভ লাভ থাকলে দুর্লভ। এই দুইটা অনেকেই কনফিউজ হয়ে যায় যে কোনটা দুর্জয়, দুর্লভ। যা কোথাও উঁচু, কোথাও নিচু, বন্ধুর। যা পূর্বে ছিল, এখন নেই, ভূতপূর্ব। যা পূর্বে দেখা যায়নি, অদৃষ্ট পূর্ব। দেখা, দেখা মানে দৃষ্টি, সেখান থেকে অদৃষ্ট পূর্ব আসছে। যা বলা হয়নি, অনুক্ত।
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না, অগাধ কুলশীল, যার সর্বস্ব হারিয়ে গেছে, সর্বহারা বা ঋত সর্বস্ব, যিনি বক্তৃতা দানে পটু, বাগ্মী, যে রব শুনে এসেছে, রবাহুত, আপনাকে যে পণ্ডিত মনে করে, পণ্ডিতমন্য, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস নেই যার নাস্তিক, একই মাতার উদরে জাত যে সহোদর, বিশ্বজনের হিতকর, বিশ্বজনীন, যা দমন করা কষ্টকর, দুর্দমনীয়, যা দমন করা যায় না, অদম্য, যা নিবারণ করা কষ্টকর, দুর্নিবার। যা দমন করা কষ্টকর আর যা দমন করা যায় না, এই দুইটার মাঝে কনফিউশন লাগে, তো এই দুইটা মনে রাখতে হবে। দমন করা কষ্টকর হলে দুর্দমনীয়, অর্থাৎ এটা দমন করা যাবে কিন্তু কষ্টকর, তাই দুর্দমনীয়। আর যা দমন করা যায় না, মানে যাবেই না 100%, সেটাকে দমন করা যাবে না, সেটা হবে অদম্য। কষ্টকর, দমন করা কষ্টকর হলে দুর্দমনীয়, দমন করা একদম না গেলেই অদম্য। যা বারবার দুলছে, দোদুল্যমান, যে মেয়ের বিয়ে হয়নি, অনুরা, যে শুনেই মনে রাখতে পারে, শ্রুতিধর, যে সকল অত্যাচারী সয়ে যায়, সর্বং সহা, অকর্মণ্য গবাদি পশু রাখার স্থান, পিজরাপোল, অগ্রহায়ণ মাসে সন্ধ্যাকালীন ব্রত, মানে কুমারীদের ব্রত, এটাকে বলা হয় সেজুতি, অনুকরণ করার ইচ্ছা, অনুচিকিৎসা, অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিৎসা, অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিৎসা, অরিকে দমন করে যে, অরিন্দম, অলঙ্কারের ধ্বনি, সিঞ্জন, ইন্দ্রকে জয় করেন যিনি, ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেন যিনি, ইন্দ্রজিৎ। আর যদি বলা থাকে ইন্দ্রিয়কে জয় করেন যিনি, তো সেটা হবে জিতেন্দ্রিয়, যদি ইন্দ্রিয় থাকে। আর ইন্দ্র হলে ইন্দ্রজিৎ। ইন্দ্রজাল বিদ্যায় পারদর্শী, তাকে বলা হয় ঐন্দ্রজালিক। 150 বছর, সার্ধশত বর্ষ, ক্ষুদ্র অঙ্গ, উপাঙ্গ, ক্ষুদ্র কূপ, পাতকুয়া, জানবার ইচ্ছা, জিজ্ঞাসা, জলজল করছে যা, জাজল্যমান, ত্রাণ লাভ করার ইচ্ছা, তিতির্ষা, ত্রাণ লাভ করার ইচ্ছা হলো তিতির্ষা, দেখবার ইচ্ছা, দিদৃক্ষা, দেখবার ইচ্ছা, দিদৃক্ষা, দ্বারে থাকে যে, দৌবারিক, মানে দ্বারে মানে দরজায়, দ্বারে থাকে যে, দৌবারিক, ধনুকের ধ্বনি, টঙ্কার, নারীর কোটিভূষণ, রসনা, নারীর কোটিভূষণ, রসনা, ধনুকের ধ্বনি হলো টঙ্কার, নির্মাণ করার ইচ্ছা, নির্মিষা, নির্মাণ করার ইচ্ছা হলো নির্মিষা, নীলপদ্ম, নীলবর্ণ পদ্ম, ইন্দির, নীল বর্ণের যে পদ্ম সেটাকে বলা হয় ইন্দির। ন্যায়শাস্ত্র জানেন যিনি, নৈয়ায়িক, ন্যায়শাস্ত্র জানেন যিনি হলো নৈয়ায়িক। 25 বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলা হয় রজত জয়ন্তী। 50 বছর পূর্ণ হওয়ার উৎসবকে বলা হয় সুবর্ণ জয়ন্তী। তাহলে 25 বছর রজত, 50 বছর সুবর্ণ, রজত জয়ন্তী, তারপর হয় সুবর্ণ জয়ন্তী। পদ্মের ন্যায় অক্ষি বা চোখ, তাকে বলা হয় পুণ্ডরীকাক্ষ। পদ্মের ন্যায় অক্ষি বা চোখ, তাকে বলা হয় পুণ্ডরীকাক্ষ। পরকে পালন করে যে, তাকে বলা হয় পরভৃৎ। পরকে পরভৃৎ হলো কাক, কাক কারে পালন করে? কোকিলের শাবককে, কোকিলের বাচ্চাকে। পরের দ্বারা প্রতিপালিত যে, সে হলো পরভৃত।
পরভৃত হচ্ছে কোকিল, যে পালিত হয় কাকের দ্বারা। আর পরভৃত হচ্ছে কাক, যে পালন করে কোকিল শাবককে বা কোকিলের বাচ্চাকে। পৌষ মাসে উৎপন্ন ফসল পৌষালী। পৌষ মাসে উৎপন্ন ফসল পৌষালী। প্রতিকার করার ইচ্ছা প্রতিচিকিৎসা। প্রিয় কাজ করার ইচ্ছা প্রিয় চিকিৎসা। বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ করা। মাধুকরী বা মধুকরী, বা শুধু ভিক্ষা সংগ্রহ করেন যিনি, তাকেও বলা হয় মধুকরী বা মাধুকরী। বাঘের চর্ম হলো কৃত্তি। বাঘের চর্মকে বলা হয় কৃত্তি। বাস করার ইচ্ছা বিবৎসা। বাস করার ইচ্ছা বিবৎসা। মুক্তি পেতে ইচ্ছা মুমুক্ষা। মুক্তি পেতে ইচ্ছা হলো মুমুক্ষা। মৃত্তিকার দ্বারা নির্মিত মৃন্ময়। তাহলে মুক্তি পেতে ইচ্ছা মুমুক্ষা, মৃত্তিকার দ্বারা নির্মিত মৃন্ময়, যা অতিক্রম করা যায় না অনতিক্রম্য, যা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হচ্ছে ক্ষীয়মান, যা ক্রমশ দূরে সরে যাচ্ছে অপশ্রিয়মান। অপশ্রিয়মান, দূরে সরে গেলে হয় অপশ্রিয়মান, আর ক্রমশ ক্ষয়প্রাপ্ত হলে হয় ক্ষীয়মান। যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান, যা পুনঃ পুনঃ দুলছে দোদুল্যমান। যা পুনঃ পুনঃ দুলছে দোদুল্যমান, যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান। যা প্রকাশ করা হয়নি অব্যক্ত। যা প্রকাশ করা হয়নি অব্যক্ত। যার দুবার জন্ম দ্বিজ। যার দুবার জন্ম হয় দ্বিজ। যার দুহাত সমান চলে সব্যসাচী। যিনি অতিশয় হিসাবী পাটোয়ারি। যিনি অতিশয় হিসাবী পাটোয়ারি। অনেকে ভাবে পান ব্যবসা করলে পাটোয়ারি বলা হয়, পান ব্যবসাটা পাটোয়ারি না। যিনি অতিশয় হিসাবী তাকে বলা হয় পাটোয়ারি। যুদ্ধ থেকে যে বীর পালায় না সংসপ্তক। যুদ্ধ থেকে যে বীর পালায় না সংসপ্তক। যে অপরের লেখা চুরি করে তাকে বলা হয় কুম্ভিলক। যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল অন্নপূর্বা। যে নারী প্রিয় বাক্য বলে প্রিয়ংবদা। যে নারী সুন্দরী রামা। যে নারীর নখ শূর্পের মতো মানে কুলার মতো শূর্পনখা। যে নারীর হাসি কুটিলতা বর্জিত তাকে বলা হয় সুচিস্মিতা। তাহলে অন্যের স্ত্রী যে ছিল সে হলো অন্নপূর্বা। যে প্রিয় বাক্য বলে সে হলো প্রিয়ংবদা। যে নারী সুন্দরী সে হলো রামা। যে নারীর নখ শূর্পের মতো সে হলো শূর্পনখা। আর যে নারীর হাসি কুটিলতা বর্জিত সে হলো সুচিস্মিতা। এখন যে বৃক্ষের ফল হয় কিন্তু ফুল হয় না বনস্পতি। যেসব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয় ঔষধি। যে শিশু 8 মাসে জন্মগ্রহণ করে 28-এ রক্তবর্ণপদ্ম কোকনদ। রাত্রিকালীন যুদ্ধ সৌপ্তিক। রাত্রির 3 ভাগ একত্রে ত্রিজামা। রাত্রির প্রথম ভাগ পূর্বরাত্র। রাত্রির মধ্যভাগ অমানিশা। রাত্রির শেষ ভাগ পররাত্র। তাহলে পূর্বরাত্র দিয়ে রাত্রি শুরু হয়, মাঝখানে হয় মহানিশা, শেষে হয় পররাত্র। পূর্বরাত্র মহানিশা পররাত্র। আর এই রাত্রির এই 3টা ভাগকে একত্রে বলা হয় ত্রিজামা। তাহলে এই পূর্বরাত্র মহানিশা আর পররাত্র মিলে হয় ত্রিজামা। সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত আর সমুদ্র হিমাচল। সৃষ্টি করার ইচ্ছা শিশ্রিক্ষা। সৃষ্টি করার ইচ্ছা শিশ্রিক্ষা। হরিণের চর্ম অজিন। হরিণের চর্ম অজিন। হাতের
কবজি, মণি বন্ধ, হাতের কবজি থেকে আঙুলের ডগা পর্যন্ত পানি, হাতের কবজি থেকে আঙুলের ডগা পর্যন্ত হলো পানি, হাতের কনুই থেকে কবজি পর্যন্তকে বলা হয় প্রকোষ্ঠ, হাতের কনুই থেকে কবজি পর্যন্ত অংশকে বলা হয় প্রকোষ্ঠ, হাতের চতুর্থ আঙ্গুলকে বলা হয় অনামিকা, তৃতীয় আঙ্গুল হলো মধ্যমা, হাতের তালুকে বলা হয় করতল, হাতের দ্বিতীয় আঙ্গুলকে বলা হয় তর্জনী, আর পঞ্চম আঙ্গুলকে বলা হয় কনিষ্ঠা। হিত ইচ্ছা করে যে হিতৈষী, হেমন্তকালে উৎপন্ন ফসলকে বলা হয় হৈমন্তিক। তাহলে হাতের চতুর্থ আঙ্গুল হচ্ছে অনামিকা, আর দ্বিতীয় আঙ্গুল হচ্ছে তর্জনী, আর হেমন্তকালে উৎপন্ন ফসলকে বলা হয় হৈমন্তিক, আর হিত করার ইচ্ছা হলো হৈতিষী। প্রধান সুবিধা কি? সন্ধির প্রধান সুবিধা হচ্ছে পড়ার সুবিধা। নিপাতনে সিদ্ধ সন্ধি সম্পর্কে কোনটি সঠিক? সঠিক হচ্ছে যে সন্ধি ব্যাকরণের কোনো নিয়ম মানে না। নিচের কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরি যোগ কার, পরিষ্কার। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে উত্থান। নবরা, নবরা এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নব যোগ উরা, ঢরের হয় আকার হয় উরাতে। নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত? বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? কুলটা। নিপাতনে সিদ্ধ সন্ধি হচ্ছে কুলোটা বা কুলটা। গ্রন্থাগার শব্দটি কোন ধরনের সন্ধির মাধ্যমে হইছে? স্বরসন্ধি। পরীক্ষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? পরি যোগ ইক্ষা। আশাতীত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? আশা যোগ অতীত। আশা যোগ অতীত, অনেকে ভাবে আশ যোগ অতীত, না, আশা যোগ অতীত। নিচে কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত? বাংলা শব্দের সঙ্গে সংস্কৃত শব্দের সন্ধি করা অনুচিত। কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নয়? সংলাপ বিসর্গ সন্ধির উদাহরণ নয়। তাহলে বিসর্গ সন্ধির উদাহরণ হচ্ছে প্রাতরুত্থান নীরস ভাস্কর। নিচের কোনটি? এবার হচ্ছে সন্ধি শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? সম যোগ ধি হয়। সন্ধি মানে হচ্ছে সম যোগ ধি। সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? সেটা হচ্ছে বনস্পতি, বন যোগ পতি। নিচের কোন শব্দটি সন্ধিযোগে গঠিত? সঞ্চয়। সঞ্চয় শব্দটি সন্ধিযোগে গঠিত। সম যোগ চয়, এই দুইটা মিলে সন্ধি হয়েছে সঞ্চয়। সম যোগ চয়। তারপর হচ্ছে সংখ্যা। সংখ্যার সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে সম যোগ খা, ক্ষয় জফলা আকার, সম যোগ খা। আচ্ছা, পরীক্ষা। পরীক্ষার সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরি যোগ ইক্ষা। ইক্ষাতে পরিতে রস্যিকার, আর ইক্ষাতে হলো দীর্ঘইকার। ঠিক আছে, রস্যি আর দীর্ঘইকা মিলে মেইন পরীক্ষাতে দীর্ঘইকার হয়েছে। পরি যোগ ইক্ষা। বনস্পতি, বন যোগ পতি। পর্যন্ত, পর্যন্ত হচ্ছে পরি যোগ অন্ত। দৈপায়ন, দৈপায়ন মানে হচ্ছে দ্বীপ যোগ আয়ন। ভাবুক, ভাবুক মানে হচ্ছে ভৌ যোগ উক। নাবিক, নাবিক হচ্ছে নৌ যোগ ইক। হিতৈষী, হিত যোগ এসি। অহরহ মানে হচ্ছে অহ যোগ অহ।
নবরা, নব যোগ উরা। স্বেচ্ছা, স্বেচ্ছের হচ্ছে স যোগ ইচ্ছা, শয়ের নিচে বফলা আছে, স্বেচ্ছা হচ্ছে স যোগ ইচ্ছা। প্রাতরাশ, প্রাতঃ বিসর্গ যোগ আশ, প্রাতঃ বিসর্গ যোগ আশ। গায়ক, গায়ক হচ্ছে গই যোগ অক, গায়ক হচ্ছে গই যোগ অক। ষষ্ঠ, ষষ্ঠ হচ্ছে শশ যোগ থ, শশ যোগ থ। দুর্লোক, দুর্লোক হচ্ছে দিব যোগ লোক, দিব যোগ লোক। আরেক, আরেক হচ্ছে আর যোগ এক, আর যোগ এক। অত্যধিক, অত্যধিক হচ্ছে অতি যোগ অধিক, অতি যোগ অধিক, অত্যধিক। অধমর্ণ হচ্ছে অধম যোগ ঋণ, অধীশ্বর, অধি যোগ ঈশ্বর, অধিতে রস্যিকার, ঈশ্বর দীর্ঘইকার। অনুচ্ছেদ, অনু যোগ ছেদ, অনু যোগ ছেদ। অভীষ্ট, অভি যোগ ইষ্ট, অভিতে রস্যিকার, ইষ্টই হচ্ছে রস্যইকার, দুটোই রস্যিকার। অভীষ্টতে অভিযোগ ইষ্ট। অহর্নিশ, অহ যোগ নিশা, অহ বিসর্গ যোগ নিশা। আশাতীত, আশা যোগ অতীত, আশাতীত, আশা যোগ অতীত। আশ্চর্য, আহ যোগ চর্য, আশ্চর্য আহ, এটাতে কিন্তু কোনো বিসর্গ নেই, যোগ চর্য। ইত্যাদি, ইতি যোগ আদি, ইত্যাদি হচ্ছে ইতি যোগ আদি, ইত্যাদি। ইত্যাকার, ইতি যোগ আকার, ইতি যোগ আকার। তারপর হচ্ছে উড্ডীয়মান, উৎ যোগ ডীয়মান, উৎ যোগ ডীয়মান। উদ্যোগ, উদ্যোগ হচ্ছে উৎ যোগ দোগ, উতের পর যোগ হচ্ছে যোগ, উদ্যোগ। উদ্ধার, উদ উৎ যোগ হার। এগুলো মনে রাখতে হবে যে উদ দ নাকি খণ্ড ত, এই দুইটার মাঝে কনফিউশন লেগে যায় এই উদগুলা দিয়ে। উৎ যোগ যোগ, উৎ যোগ হার। উদ্ধৃত, উৎ যোগ ঋত। উদ্যম, উৎ যোগ দম, উদ্যম। তারপর হচ্ছে উল্লেখ্য, উৎ যোগ লেখ্য, উল্লেখ্য হচ্ছে উৎ যোগ লেখ্য। একচ্ছত্র, এক যোগ ছত্র। একাদশ, এক যোগ দশ। একন, এক যোগ উন, একন হলো এক যোগ উন। কিংবা, কিংবা হচ্ছে কিম যোগ বা, কিম যোগ বা, কিংবা। গত্যন্তর, গতি যোগ অন্তর। গন্তব্য, গম যোগ তব্য। গবাক্ষ, গো যোগ অক্ষ, গবাক্ষ কি গো যোগ অক্ষ। গবাক্ষ থেকে অনেকে বুঝতে পারেন এটা সন্ধি বিচ্ছেদের প্রথমে হচ্ছে গয় ওকার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। গবাক্ষ হলো গো যোগ অক্ষ। গবেষণা, গো যোগ এসোনা, এটাও, এটা হচ্ছে প্রথমে হচ্ছে গো দিয়ে, গবেষণা গো যোগ এসোনা। গায়ক হলো গই যোগ অক, গই যোগ অক। গোষ্পদ হলো গো যোগ পদ। চতুষ্পদ হলো চতু বিসর্গ যোগ পদ, চতু বিসর্গ যোগ পদ। চলচ্চিত্র হলো চলত যোগ চিত্র, চলত যোগ চিত্র। চল্লর্মী হচ্ছে চল যোগ উর্মি, চল যোগ উর্মি, উর্মিতে দীর্ঘকার। জনৈক, জনৈক হচ্ছে জন যোগ এক, জন যোগ এক। জাত্যভিমান, জাত্যভিমান অর্থ হচ্ছে জাতি যোগ অভিমান, জাতি যোগ অভিমান। ঢাকেশ্বরী, ঢাকেশ্বরী হচ্ছে ঢাকা যোগ ঈশ্বরী, ঈশ্বরীতে দীর্ঘইকার। ততোধিক, ততোধিকে ব্যতিক্রম হচ্ছে কি ততর পরে বিসর্গ আছে, তত বিসর্গ যোগ অধিক, ততোধিক। তন্ময়, তৎ যোগ ময়, তন্ময় হচ্ছে কি তৎ যোগ ময়। তন্নি, তন্নি হচ্ছে তনু যোগ দীর্ঘইকার, তনু যোগ দীর্ঘইকার, তনু যোগ দীর্ঘইকার, তন্নি।
তৃষ্ণার্ত, তৃষ্ণা যোগ ত, তৃষ্ণার্ত হলো তৃষ্ণা যোগ ত। দিগন্ত, দিগন্ত হচ্ছে দিক যোগ অন্ত, দিক দয়ের পর ক, গ না কিন্তু দিক, দিক যোগ অন্ত হলো দিগন্ত। দিল্লীশ্বর হলো দিল্লি যোগ ঈশ্বর, দিল্লিতে রস্বইকার আর ঈশ্বর হলো দীর্ঘইকার, দিল্লি যোগ ঈশ্বর। দুর্গোৎসব হলো দুর্গা যোগ উৎসব, দুর্গা যোগ উৎসব। দুষ্পাচ্য, দুষ্পাচ্য হচ্ছে দু বিসর্গ যোগ পাচ্য, দু বিসর্গ যোগ পাচ্য। দুশ্চরিত্র, দুশ্চরিত্র হচ্ছে দু বিসর্গ যোগ চরিত্র, দু বিসর্গ যোগ চরিত্র। দুর্লোক, দুর্লোক হচ্ছে দ্বীপ যোগ লোক, দ্বীপ যোগ লোক। দ্বৈপায়ন, দ্বৈপায়ন হচ্ছে দ্বীপ যোগ আয়ন, দ্বীপ যোগ আয়ন। নায়ক, নায়ক হচ্ছে নৈ যোগ অক, নিরোধী হচ্ছে নিহ যোগ অবধি, নিহ যোগ অবধি। নিষ্কর, নিষ্কর হচ্ছে নিহ বিসর্গ যোগ কর, নিষ্ঠুর, নিহ বিসর্গ যোগ ঠুর, নিষ্ঠুর। নীলাম্বর, নীল যোগ অম্বর। পতঞ্জলি, পতত যোগ অঞ্জলি, পতটে খন্দেট, পতট যোগ অঞ্জলি। পদ্ধতি, পদ যোগ হতি, পদ যোগ হতি। পবন, পো যোগ অন, সে পবনে অনেকে জানে বুঝে না যে শেষে অন হবে, অনেকভাবে বন হবে। পবন হলো পো যোগ অন। পবিত্র হলো পো যোগ ইত্র, পো যোগ ইত্র, পবিত্র। পরিচ্ছেদ, পরিযোগ ছেদ, পরিচ্ছেদ হচ্ছে কি পরিযোগ ছেদ, পরিচ্ছেদ। পরিষ্কার, পরিযোগকার, পরিষ্কার, পরিযোগকার। পর্যটন, পর্যটন কি পরিযোগ অটন, ঠিক আছে। পর্যটন এটা দেখে বুঝে যায় না যে এটা সন্ধি বিচ্ছেদ কী হবে, পরিযোগ অটন, পর্যটন। পর্যন্ত, পর্যন্ত হচ্ছে পরিযোগ অন্ত, পরিযোগ অন্ত। পর্যালোচনা, পর্যালোচনা হচ্ছে পরিযোগ আলোচনা, পরিযোগ আলোচনা। পাবক হচ্ছে পৌ যোগ অক, পৌ যোগ অক। প্রাতরাশ, প্রাতরাশ হচ্ছে প্রাত বিসর্গ যোগ আস, প্রাত বিসর্গ যোগ আস। প্রত্যেক, প্রত্যেক হচ্ছে প্রতিযোগ এক, প্রত্যেক কি প্রত্যেক হচ্ছে প্রতিযোগ এক। প্রত্যাশা, প্রত্যাশা হচ্ছে প্রতিযোগ আশা, প্রতিযোগ আশা। প্রাতরাশ, প্রাতরাশ হচ্ছে প্রাত বিসর্গ যোগ আস। প্রৌর, প্র যোগ উর, খন দীর্ঘ, এটা হচ্ছে ঢরের র। প্রতে কিন্তু পয়ে জাস্ট রফলা, ওকার কিন্তু নাই। প্রৌর। বটচ্ছায়া, বট যোগ ছায়া, বট যোগ ছায়া। বারিশ, বারিশে হলো রস্বইকার, তারপর হচ্ছে দীর্ঘইকার, বারি যোগ ইস, বারিশ। বিচ্ছেদ হলো বি যোগ ছেদ, এখানে কিন্তু কোনো বিসর্গ নাই, বি যোগ ছেদ। বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, বৃহস্পতি বৃহৎ যোগ পতি। ভাবুক, ভৌ যোগ উক। মনীষা, মনস যোগ ঈশা, মনস যোগ ঈশা। মনোভীষ্ট, মন বিসর্গ যোগ অভীষ্ট, মনোযোগ, মন বিসর্গ যোগ হচ্ছে যোগ। মনন্তর, মনু যোগ অন্তর। মরুদ্যান, মরু যোগ উদ্যান। মৎস্যাধার, মসি যোগ আধার। আচ্ছা, মৎস্যাধারে যে দীর্ঘিকার হবে এটা অনেকেই বুঝতে পারে না যদি না পড়ে থাকে। মসি যোগ আধার। মহর্ষি, মহাযোগ ঋষি। মহার্ঘ, মহাযোগ অর্ঘ। মহীশ্বর, মহি যোগ ঈশ্বর, মহিতে দীর্ঘইকার, ঈশ্বরে হচ্ছে দীর্ঘইকার। মহেশ্বর, মহেশ্বরেও মহাযোগ ঈশ্বর, ঈশ্বরে দীর্ঘইকার, মহাযোগ ঈশ্বর। মহোদয়, মহাযোগ উদয়, মহাযোগ উদয়। মৃত্যুঞ্জয়, মৃত্যুম যোগ জয়, মৃত্যুম শেষে ম, মৃত্যুম যোগ জয়, মৃত্যুঞ্জয়।
যতীন্দ্র, জ্যোতি যোগ ইন্দ্র, জ্যোতি যোগ ইন্দ্র। যজ্ঞ, যজ যোগ ন, যজ্ঞ, ঠিক আছে, এটা ব্যতিক্রম। যজ্ঞ কি যজ যোগ ন। তারপর রাজ্ঞী, রাজ যোগ নি, রাজ যোগ নি, রাজ্ঞী। শরৎচন্দ্র, শরৎ যোগ চন্দ্র, শরৎ যোগ চন্দ্র, শরৎচন্দ্র। শিরপীড়া, শির যোগ পীড়া, শিরে রস্বীকার এবং বিসর্গ আছে, শির যোগ পীড়া। ষষ্ঠ, শশ যোগ থ, ষোড়শ, ষট যোগ দশ, ষট যোগ দশ। সংখ্যা কি সমযোক্ষা, সংবিধান, সমযোগ বিধান, সমযোগ বিধান হলো সংবিধান। সংযম, সম যোগ যম, সম যোগ যম। সংহার, সম যোগ হার, সংহার, সম যোগ হার। সঞ্চয়, সঞ্চয় হচ্ছে সম যোগ চয়, সঞ্চয়, সম যোগ চয়, সঞ্চয়। সদ্যজাত, সদ্য যোগ জাত, সদ্য যোগ জাত। সন্ধান, সম যোগ ধান, সন্ধান, সম যোগ ধান, সন্ধান। স্বাধীনতা, স যোগ অধীনতা, স যোগ অধীনতা, স্বায়ত্ত, স যোগ আয়ত, স যোগ আয়ত। সুবন্ত, সুবন্ত হচ্ছে সুপ যোগ অন্ত, দন্তাস্বর রস্যের পর প, সুপ যোগ অন্ত, সুবন্ত। স্বাগত, সু যোগ আগত, স্বেচ্ছা, স্বেচ্ছা হচ্ছে স যোগ ইচ্ছা, স্বেচ্ছা হচ্ছে স যোগ ইচ্ছা। হিতৈষী, হিত যোগ এসি, হিত যোগ এসি। ক্ষুধার্ত, ক্ষুধা যোগ ঋত, ক্ষুদ পিপাসা, ক্ষুদ যোগ পিপাসা।